প্রতিষ্ঠা ও কর্মযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কাজ যোজনা ঘোষণা করছি, যার মধ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের পোনা উৎপাদন ইত্যাদি করা হবে। এই প্রকল্পের জন্য আমি 12 কোটি টাকার ব্যয় বরাদ্দ রেখেছি। এডুকেশন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি পিএমসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে মধ্যে 44,600টি বাইসাইকেল বিতরণ করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 বছর চালু থাকে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছি, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষা অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরায় শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভ, মাশরুম কাল্টিভেশন এবং মেডিসিনাল প্ল্যান্ট ইত্যাদি রয়েছে। এই দক্ষতা উন্নয়নের পাঠ্যক্রমগুলি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সহায়তা করবে। 2022 অর্থ বছরে পিপিপি মডেলে 2টি নূতন কলেজ স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে জিরানি আইন কলেজ এবং কাকবন জেনারেল ডিগ্রি কলেজ। এবং আমি সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবা সুবিধা প্রদান করার প্রস্তাব রাখছি। এর জন্য 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। দ্য ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অ্যাক্ট 2022 সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের পর সুগম করতে দ্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এর প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। ইউথ অ্যাফেয়ার্স কোর্ট, আমি গর্বের সঙ্গে মহতী সভাতে সবাইকে অবগত করছি যে মণিপুর ইম্ফলে 2022 মে মাসে অনুষ্ঠিত নর্থ ইস্ট রিজিওনাল স্পোর্ট কম্পিটিশন 2022 এ ত্রিপুরা ছেলেদের ফুটবল টিম রৌপ্য পদক এবং টেনিস টিম ব্রোঞ্জ পদক অর্জন করেছে। মধ্যপ্রদেশ 2023 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত 5th এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে শ্রীমতী দেবাঞ্জলি নাথ জুডো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভ করেছে। 2023-24 অর্থ বছরে কৈলাস এবং উদয়পুরে 25 কোটি টাকা ব্যয়ে 2টি যুব আবাস স্থাপন করা হবে। খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে 9.21 কোটি টাকা ব্যয়ে শান্তির বাজারে একটি স্টেডিয়াম তৈরি করা হবে। অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী মহিলা খেলোয়াড়দের বিশ্বময় প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম চালু করার জন্য প্রস্তাব রাখছি। এছাড়া 2023-24 অর্থ বছরে বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের স্কলারশিপের সুবিধা দিতে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম চালু করার প্রস্তাব রাখছি। এই প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 8 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023-24 বাজেটে শিক্ষা এবং যুব বিষয়ক ক্ষেত্রের জন্য আমি 4,939 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। হেলথ সার্ভিস ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করেছে। 2023-24 শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে বার্ষিক 50 জন ছাত্রছাত্রী নিয়ে ডেন্টাল কলেজের পথ চলা শুরু করে। আইজিএম হাসপাতাল চত্বরে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটকে নার্সিং ট্রেনিং কলেজে উন্নীত করা হয়েছে, যার মাধ্যমে 2023-24 শিক্ষাবর্ষ থেকে 50 জন ছাত্রছাত্রী বিএসসি নার্সিং করার সুযোগ লাভ করবে। তাছাড়া 2023-24 শিক্ষাবর্ষ থেকে
গোমতী জেলা উদয়পুরে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে 40 আসন ক্ষমতা সম্পন্ন জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নীত করা হয়েছে। এই জিএমসিতে স্নাতকোত্তর স্তরে বর্তমানে বিদ্যমান 25টি আসন থেকে অনেকটা বাড়িয়ে 79টি আসন বিশিষ্ট করা হয়েছে। সাধারণ মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কালীসাগর, কুমারঘাট এবং করবুকে 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে। গত বছর দক্ষিণ জেলা হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল এবং ধলাই জেলা হাসপাতালে 3টি ট্রমা কেয়ার সেন্টারের লেভেলটি উদ্বোধন করা হয়েছে। লংতরাই ভলিতে মহকুমা হাসপাতাল সম্প্রসারিত পরিকাঠামো হিসাবে 20 শয্যা বিশিষ্ট নূতন ভবনের উদ্বোধন করা হয়েছে। 2022 অর্থ বছরে কাকরাপানি ও রাজনগরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা হয়েছে। বক্সনগর, কাঞ্চনমালা, মোহনপুর, কল্যাণপুর, নূতন বাজার এবং ওমপিতে 6টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসাবে মেরা হাসপাতাল পোর্টাল চালু করা হয়েছে এবং তা হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার পীড়িত রোগীদের পরিষেবায় সাহায্য করবে। তাছাড়াও এজিএমসি, জিবিপি হাসপাতাল এবং সমস্ত মহকুমা হাসপাতালগুলিতে রেডিওলজি এবং টেলি রেডিওলজি পরিষেবা শুরু হয়েছে। উত্তর ধলাই এবং গোমতী জেলায় পুনর্বাসন এলাকায় 11টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 অর্থ বছরে মহারানী, মধুপুর এবং বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা হবে। নিত্যবাজার এবং দুর্গাবাড়িতে 2টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ এবং আনন্দনগর, বামুটিয়া, দেবেন্দাল, জয়রামপাড়া এবং নিহারনগর 5টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবনে উদ্বোধন করা হবে। 2023-24 অর্থ বছরে ভ্রমণের উত্তর জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3 চালু করা হবে। 2023-24 অর্থ বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য 30 কোটি টাকা ব্যয় করে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। 55 কোটি টাকা ব্যয়ে একক পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। 50 শয্যা যুক্ত 8টি নেশামুক্ত মুক্তি কেন্দ্র ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ধাপে ধাপে স্থাপন করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2023-24 অর্থ বছরে বাজেটে স্বাস্থ্য খাতে 1756 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। ফুড, সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স রাজ্য সরকার 2023 সালের জানুয়ারি-মার্চ থেকে 4,93,766টি প্রায়োরিটি হাউস হোল্ড এবং 1,08,916টি অন্তর্দেয় অন্ন যোজনার অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022 অর্থবর্ষে সর্বমোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারের 10,146 জন সদস্যদের গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যের 9.7 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে পিবিসি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765টি ন্যায্য মূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165টি ন্যায্য মূল্যের দোকানকে মডেল ফেয়ার প্রাইস শপে পরিবর্তিত করা হবে। এসসি ওয়েলফেয়ার ইপিএসআর স্বনির্ভর পরিবার যোজনা অধীনে 1,466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসসি সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং 34টি এসসি হস্টেলে স্মার্ট ক্লাসের জন্য 34টি স্মার্ট টিভি বিতরণ করা হয়েছে। 2022 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় 5,266 জন সুবিধাভোগীর মধ্যে 29.74 কোটি টাকার ঋণ বিলি করা হয়েছে। উক্ত প্রকল্পে 30টি নির্বাচিত গ্রামে 106টি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। সমস্ত গ্রামগুলিকে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য শিডিউল সাব প্ল্যান গ্রাম্য 150 প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে।
এবং এতে 8.37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে এসসি ওয়েলফেয়ার দপ্তর প্রি-মেট্রিক স্কলারশিপ ক্লাস 6 to 8 বাবদ বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের অধীনে 10,500 জন ছাত্রছাত্রীর জন্য 82 লক্ষ টাকা ব্যয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে। 400 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা বাবদ 390 লক্ষ টাকা দেওয়া হবে। 2023-24 অর্থ বছরে ত্রিপুরা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 3,100 জন সুবিধাভোগীকে 27 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ডক্টর আম্বেদকর উৎসব ধাম প্রোগ্রামের অধীনে PMAGY এর তালিকাভুক্ত গ্রামগুলিতে 30টি কমিউনিটি হল নির্মাণ করা হবে। ওবিসি ওয়েলফেয়ার ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে এবং ব্যবসায় উঠে দেওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023-24 অর্থবর্ষে ওবিসি শ্রেণীভুক্ত 1,000 জন সুবিধাভোগীকে সুবিধা দেওয়া হবে। ওয়াসা নিয়ে মহতী সভায় মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব করছি। এই প্রকল্পে 100 জন ওবিসি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন IAS, IPS এবং ISS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য 2023-24 শিক্ষাবর্ষে 1 কোটি টাকা বাজেট বরাদ্দ ধার্য করা হয়েছে। মাইনরিটিজ ওয়েলফেয়ার 2023-24 অর্থবর্ষে আনুমানিক 6,000 সংখ্যালঘু ছাত্রছাত্রীকে মেট্রিক স্কলারশিপ 2200 ছাত্রীকে মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং 1,000 মাননীয় অর্থমন্ত্রী I am asking 2 minutes time, 2 minutes. সহায়তা প্রদান করা হবে। 800 জন ছাত্রছাত্রী যারা 2022 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বেশি নম্বর পেয়েছে তাদের মৌলানা আবুল কালাম আজাদ মেরিট অ্যাওয়ার্ড প্রদান করবে। মাননীয় স্পিকার স্যার, আমাদের প্রবলেম নেই, আপনি অ্যালাউ করলে আমরা কন্টিনিউ করতে পারি। এটা বেশিক্ষণ থাকবে না, একটু করে থেমে যাবে। হ্যাঁ বলা তো হয়ে গেছে। ত্রিপুরা মাইনরিটিজ কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে কর্মসংস্থান উচ্চশিক্ষার জন্য 175 জন সুবিধাভোগীকে আগামী অর্থবর্ষে 3.7 কোটি টাকা সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। এর পাশাপাশি 690 জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য 2023-24 অর্থ বছরে আর্থিক সহায়তা বাবদ 6.21 কোটি টাকা প্রদান করা হবে। লেবার অর্গানাইজেশন সামাজিক সুরক্ষা প্রদানে অন্তর্তম ধারণাকে সামনে রেখে নথিভুক্ত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অন্তঃশিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষার ক্ষেত্রে প্রতি অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে প্রতি অর্থ 40,000 টাকাতে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। সচল পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য সুদের উপর ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট 50,000-এরও অধিক পঞ্জীকৃত নির্মাণ শ্রমিক পরিবার এই প্রকল্পের সুবিধা ভোগ করবে। গত বছর শ্রমিকদের কল্যাণে আগরতলার বুজ্জানং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 100 শয্যা বিশিষ্ট একটি ESIC মডেল হাসপাতালের শিলান্যাস করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্টে পেনশন প্রদান করেছে। এই মাসিক ভাতা সময়মতো এবং নির্ভুলভাবে প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই আধার ভিত্তিক পেনশন প্রদান চালু হবে। যে সমস্ত এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই
এরকম এলাকায় 234টি নূতন অঙ্গনারী সেন্টার মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে 44টি নূতন অঙ্গনারী সেন্টার শুধুমাত্র ব্লু সেটেলদের কল্যাণের জন্য মঞ্জুরি হয়েছে। গর্ভবতী মায়েদের আংশিকভাবে মজুরির ক্ষতিপূরণ এবং পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 2022 অর্থ বছরে 10,658 জন গর্ভবতী প্রসূতি মায়ের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার প্রকল্পে সমস্ত গর্ভবতী মহিলারা প্রতিটি অ্যান্টি নেটাল চেক আপের পর 5 টাকা করে 4 টিকিটে 2,000 টাকা করে পাচ্ছেন। আমি ওয়ান থার্ডে আছি। রাজ্যের মহিলাদের সশক্তিকরণ এবং উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2022 চালু করা হয়েছে। দিব্যাঙ্গদের সার্বিক উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে সরকার এবছর ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ দিব্যাঙ্গ চালু করবে। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট 5 জন সর্বোচ্চ থানাধিকারীকে এককালীন 24,000 টাকা এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন 473 জন শিশুকে কনসাসটিভ অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট 15 কোটি টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর, আমবাসা এবং ধর্মনগরে কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে। ট্রাইবেল ওয়েলফেয়ার, আগরতলা মহিলা কলেজ, কলেজ, মহাবিদ্যালয়, শ্রীলঙ্কা সরকারি ডিগ্রি কলেজের অধীনে ছবি তোলেন। রাজ্যের মানুষের বাজেট আজেরা বাজেট চায় না, রাজ্যে মানুষ উন্নয়ন চায় না। বুঝতে পারো তোমার এটা ছাড়া এটা পরে করো, বুঝতে পারো। আগরতলা মহিলা কলেজ, ফটিকা আম্বেদকর কলেজ ও গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের অধীনে 3টি নূতন একটি কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে। আগরতলা মেলার মাঠে কুমারী মধুমতি, রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরা আসামে কলাকার ট্রাইবেল রেস্ট হাউস নামে 2টি নূতন রেস্ট হাউস চালু হয়েছে। আমবাসার নলিছাড়িতে একটি একলব্য মডেল কাজ সমাপ্ত হয়েছে এবং স্কুলটি চালু হয়েছে। নির্মাণ কাজ চলছে। ত্রিপুরা এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশন কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে সশর্তে ঋণ এবং 13 জন জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। হুমলুঙের টিটিএডিসি হেডকোয়ার্টার্সের সৌন্দর্যায়ন ও পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি থিম বেস মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন স্থাপনের জন্য 2023-24 অর্থবছর রাজ্য সরকার 1 কোটি টাকা ব্যবহার করবে। রাজ্যের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। এবছর গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন এলাকায় 63 কোটি টাকা ব্যয় করে 101টি আরসিসি ফুটব্রিজ নির্মাণ করা হবে। দীনদয়াল অন্তোদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর অধীনে 2022-23 অর্থ বছর পর্যন্ত দরিদ্র গ্রামীণ পরিবারের 4,13,756 জন মহিলাকে 43,017টি সেলফ হেল্প গ্রুপ
1950টি সেলফ হেল্প গ্রুপ ভিলেজ অর্গানাইজেশন এবং 88টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের সাথে যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিকে রিভলভিং ফান্ড এন্ড কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে 424 কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রায় 20% এডিসি সদস্যকে লাখপতি ঋণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া তাদের ঋণের চাহিদা মেটাতে ব্যাংক ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে 725 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। 2023-24 অর্থ বছরে আরো 80,000 গ্রামীণ মহিলাকে স্ব-সহায়ক দলে অন্তর্ভুক্ত করা হবে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা অধীনে 8,780 জন গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। 15,347 জন গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শুরু হয়েছে। 11,718 জন যুবক যুবতীর প্রশিক্ষণ শেষ হয়েছে এবং 4,940 জন যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি জোলাইবাড়ি, মোহনভোগ, ডুকলি, অম্পি এবং মসজিদপুর এলাকার 13 কোটি টাকা পেয়ে মার্কেট নির্মাণের প্রস্তাব দিচ্ছি। 2023-24 অর্থ বছরে প্রতিটি ব্লকে মোট 5 কোটি টাকা পেয়ে যাত্রী শেড নির্মাণ করার প্রস্তাব রাখছি। ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন জলজীবন মিশন বাস্তবায়নের পূর্বে গ্রামীণ এলাকার মাত্র 24,502টি মানে 3.30% বাড়িতে ট্যাপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। 2019 সালে জলজীবন মিশন শুরু হওয়ার পরে গত 3 বছরে রাজ্য সরকার মোট 1,809 কোটি টাকা ব্যয়ে 4,58,364টি যা 61.78% গ্রামীণ বাড়িতে ফাংশনাল হাউসহোল্ড টেপ ওয়াটার কানেকশনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছে। 2024 সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া যায় বলে আশা করা হচ্ছে। পরে 2022-23 অর্থ বছরে রাজ্য সরকার 10,387 হেক্টর ক্ষয়িষ্ঠ বনাঞ্চলে নতুন বৃক্ষরোপণ করে। তার মধ্যে 3,272 হেক্টর এলাকায় বাঁশ লাগানো হয়েছে, যা রাজ্য অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার ভ্রমণ পিপাসুদের মনোরম ভ্রমণের অভিজ্ঞতা দিতে রোড সাইড প্ল্যান্টেশন ও বিউটিফিকেশন অফ ত্রিপুরা নামক একটি প্রকল্প চালু করেছিল, যার অধীনে 134 কিলো রাস্তায় গাছ লাগানো হয়েছে। আগরজাত শিল্পের বিকাশ উৎকর্ষ সাধনের লক্ষ্যে বন দপ্তরে 2021 সালে আগর উড পলিসি প্রণয়ন করেছে। আগর শিল্পের উন্নতি ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য আগামী 3 বছরে 15 কোটি টাকা ব্যয় করা হবে। বিভিন্ন সরকারি সংস্থা, জয়েন্ট ফোর্স ম্যানেজমেন্ট কমিটি এর সদস্য ডিএপিএফ এর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বন দপ্তর গত 2022 সালের 28 জুন একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে, যেখানে সারা রাজ্যে একসাথে সকাল 11 থেকে 11:05 মিনিটের মধ্যে মাত্র 5 মিনিটের রেকর্ড সময়ে 1,02,230টি বৃক্ষরোপণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতি বন্যপ্রাণী বসবাস থাকায় তেলিয়ামুড়া মহকুমাকে ত্রিপুরা বন্যপ্রাণী রাজধানী হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকার 6 কোটি টাকা ব্যয়ে সিপাহী জলা জুলজিক্যাল পার্কে উন্নয়নের উদ্যোগ নিয়েছে। নগর বন প্রকল্পের অর্থে 2022 অর্থ বছরে 4টি নতুন নগর বন যথাক্রমে উত্তম ত্রিপুরা ধর্মনগর, ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া ও গোমতী ত্রিপুরা উদয়পুরে তৈরি করা হয়েছে। সিপাহী জেলার গোমতী অভয়ারণ্য, ডম্বুর জলাশয় ইত্যাদি স্থানীয় ট্যুরিজমের বিকাশ ত্রিপুরা ন্যাচার ট্রেলস অ্যান্ড রিসোর্স লিমিটেড নামক একটি স্থল কোম্পানি স্থাপন করা হয়েছে। ডম্বুর জলাশয়ের অন্তত 2টি দিককে কেন্দ্র করে সুন্দর জায়গার লক্ষ্য বিনোদনের উদ্যান হিসাবে গড়ে তোলা হবে, যার মধ্যে থাকবে বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড হাউস, বার্ড হাউস, ক্যাকটাস হাউস, চিলড্রেন্স পার্ক, অ্যাকোয়ারিয়াম এবং ওয়েলনেস সেন্টার ইত্যাদি। পঞ্চায়েত মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে
এখানে আমরা যে ধরনের চিত্র এখানে দেখলাম, ত্রিপুরার বিধানসভার ইতিহাসে এইরকম ঘটনা আমার মনে হয় আমরা দেখিনি। এবং এখানে আমি কয়েকজনের নাম নিচ্ছি, যে ধরনের অনৈতিক কাজ এরা এই বিধানসভার পবিত্রতাকে নষ্ট করেছে, তার জন্য রুল 330 আজকের জন্য ওনাদেরকে এই বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব রাখছি। রঞ্জিতা রিয়াং, বিশ্বকেতু দেব বর্মা, সুদীপ রায় বর্মা। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের রুল 330 মোতাবেক ঘোষণা অনুযায়ী আজকে সারাদিনের জন্য বিধায়ক মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মথা, মাননীয় শ্রীমতী নন্দিতা রিয়াং ত্রিপুরা মথা, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মথা এবং মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেসের মনোনয়ন তাদেরকে আজকে সারাদিনের জন্য হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি আপনার বাজেট ভাষণ পুনরায় শুরু করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। পঞ্চায়েত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান। জাস্ট এ মিনিট মাননীয় ওয়াচ এন্ড অর্ডার। আপনারা আমার ঘোষণা শুনেছেন, যাদের নাম বলেছি ওনাদেরকে বহিষ্কার করার বন্দোবস্ত করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আরেকটা নাম, এখানে আরেকজন মাননীয় বিধায়ক, উনাকেও আজকের জন্য এই বিধানসভার পবিত্রতাকে রক্ষা করার জন্য উনাকে এই আজকের জন্য বহিষ্কারের আমি প্রস্তাব এখানে রাখছি এবং ওনার নাম হচ্ছে নয়ন সরকার। মাননীয় প্লিজ ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি অর্ডারটাকে পালন করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। বেরো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে 44টি পঞ্চায়েত ভবন ও 2টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের 65,000-এর বেশি সংখ্যক নির্বাচন প্রতিনিধি এবং কর্মচারী ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এর অধীনে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন দপ্তর উন্নয়ন এবং মৌলিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে জনগণের অভিযোগের দ্রুত ও ফলপ্রসূ নির্দেশনের লক্ষ্যে আমার সরকার নামক একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করা হবে। আগামী 3 বছরে চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিমের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলকে মডেল ভিলেজ হিসাবে উন্নীত করা হবে, যাতে অন্যেরা ওই সেসব গ্রামগুলিকে অনুকরণ করতে পারে। এর জন্য 8 কোটি টাকা ব্যয় করতে সংস্থান রেখেছে। ইনফরমেশন টেকনোলজি ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরের সমগ্র রাজ্য মিশন মোডে ই অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, প্রশাসনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা বাড়ানো। আমাদের সরকার গত 2022 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্র ছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ
50 টাকা করে প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এই বছর 12,000 মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, I am repeating the names again. মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মতা, মাননীয় বিধায়িকা শ্রীমতী নন্দিতা রিয়াং ত্রিপুরা মতা, মাননীয় বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মতা, মাননীয় শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেস এবং শ্রী নয়ন সরকার সিপিআইএম পার্টি, এই 5 জনকে হাউস থেকে বহিষ্কার করা হয়েছে আজকে সারাদিনের জন্য। প্লিজ ওয়াচ অ্যান অর্ডার, প্লিজ কমপ্লাই দ্য অর্ডার। হ্যাঁ, ওনাদেরকে ইয়ে করুন, ওয়াচ অ্যান অর্ডার প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই বিধানসভার গরিমা, ঐতিহ্য, মান, মর্যাদা বিরোধিতা করতেই পারে, স্লোগান দিতেই পারে, ওনাদের এডুকেশন দেখাইতে পারে, কিন্তু এই ব্যাড ম্যানারে সারা ভারতবর্ষ দেখছে, এই ব্যাড ম্যানারে এই প্রস্তুতি, এই আন্দোলন, এই লড়াই, এটা অত্যন্ত নিম্নমানের। আমরাও একসময় লড়াই করেছি ওয়েল এসে, আমরা লড়াই করছি ওয়েল এসে, কিন্তু নিম্নমানের নিম্নরুচির পরিচয় দেয়নি। মাননীয় ফিনান্স মিনিস্টার, ইউ কন্টিনিউ and watch an order, please comply your order, please. Watch an order, please. অনিমেষ বাবু, আমি আপনাকে বলেছিলাম আমি সুযোগ দেব, লেট বাজেটটা প্রথম পেশ করলে পরে আপনাকে বলেছিলাম, অশোক মিত্র বলেছিলাম যে আমি সুযোগ দিচ্ছি, ওয়েট করুন। আপনার ধৈর্য ধরলেন না। আমি বলেছি আপনাকে কথা বলার একজন মোশনটা কেন বাতিল করলাম সেটা সুযোগ দেব, আপনি শুনলেন না। আপনি একজন সিনিয়র ম্যান, অভিজ্ঞ মানুষ, আপনি শুনলেন না। আমি খুব ব্যথা পেয়েছি আপনার কাছ থেকে যে আমি বলেছি আপনার বক্তব্য শোনার 100 বার সুযোগ দেব বাজেট পেশের পরে। এটা কি হলো? প্লিজ ওয়াচ এন অর্ডার, প্লিজ ওয়াচ এন অর্ডার, প্লিজ 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 কমপ্লাই দ্য অর্ডার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের জনগণের স্বার্থে আমাদের সরকার ওয়াচ এন অর্ডার। রঞ্জিত বাবু, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, যেভাবে রাজ্যের জনগণের যেটা কল্যাণে সরকার কাজ করতে চাইছে তাকে বাধা দেওয়া, এটা অন্যতম ষড়যন্ত্রের শিকার বলে মনে করেন। হাউজে কিছু ডেকোরাম আছে। আপনি বারবার বলছেন শুনবেন, রুলস আমরাও জানি। যে ইস্যু জানেন যে পাবলিক ইন্টারেস্ট না, বইটা পড়ে আস। যাই হোক, এটা পরে আলোচনা করতে পারবেন, আলোচনা করা যাবে, কিন্তু আগে আমাকে যখন সাসপেন্ড করা হয়েছে আমার নর্মালি চলে যাওয়া উচিত। এখন ওয়ার্ড টু ওয়ার্ড যদি বের করে দিতে হয়, আই থিঙ্ক এটা লজ্জা, এটা আমার মনে লজ্জা। এটা সসম্মানে চলে যাওয়া উচিত। এই বিধানসভার যদি ডিগনিটি মেনটেন করতে হয় চলে যাওয়া উচিত। পরে এসে আপনার রাত ছাড়বেন, পরে এসে আবার রাত ছাড়ুন, কোনো অসুবিধা নেই, স্কোপ আছে, রাত ছাড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বলেছি যে সুযোগ দেবো আলোচনার, প্রথম বাজেটটা পেশ হোক। স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। কেউ কিছু করতে পারবে না, স্বয়ং সুপ্রিম কোর্টও কিছু করতে পারবে না। স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। কিচ্ছু করার নাই, স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। আপনার জিতেন বাবু সিনিয়র মেম্বার, অনিমেষ বাবু বহুত পুরানো, সিস্টেম ইজ স্পিকার ডিসিশন তার উদ্যোগ করতে পারবে না। প্লিজ, যাদেরকে বহিষ্কার করা হয়েছে আপনাদের তবু যদি আমি জানি না মাননীয় স্পিকার কনসিডার করবে কিনা জানি না, ভদ্রভাবে যদি জায়গায় যায় বসে যেতে পারে তাহলে মে কনসিডার অন মে নট, আই ডোন্ট নো। আমার মনে হয় উচিত। সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, যদি সদস্যরা, আমাদের রাজ্যের এই সদস্যরা বিভিন্ন দলের হতে পারে, যার যার জায়গায় চলে গেলে কুবুদ্ধি শুনতে নেই। 2 জন আছে এখানে কুবুদ্ধি দেওয়া, কুবুদ্ধি শুনতে নেই। তো যদি আমি বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার আছেন,
মেম্বার গোপাল রায় সিনিয়র মেম্বার, জিতেন চৌধুরী সিনিয়র মেম্বার এবং আমার অনিমেষ বাবু পুরনো মেম্বার। আমি অনুরোধ করব সেখানে যদি জায়গা দিয়ে বসেন নেতৃত্ব স্পিকারের অর্ডার তো আপনাকে মানতে হবে। মাননীয় সদস্যগণ, লেটস আন্ডারস্ট্যান্ড, আপনারা জায়গায় বসুন, কথা শোনা হবে, ধৈর্য ধরে বসুন। যারা নিশ্চয়ই কনসিডার করুন। আপনারা আদেশ দিয়েছেন তো, আপনার আদেশ, আপনার আদেশটা কি সুপ্রিম কোর্ট ক্যান্সেল করতে পারবে না? প্লিজ আপনারা বসুন, সম্মান দিয়ে বলছি বসুন, হয়তো বসুন প্লিজ। যদি মনে করেন বসবেন তাহলে গোপাল বাবু দেখুন, জিতেন বাবু দেখুন, বিরজিৎ বাবু দেখুন, আপনারা অনিমেষ বাবু দেখুন, বিশ্বগত বাবু, আরে বাবু সবটা তো গাইড চলে না। বিশ্বগত বাবু আপনিও নাচানাচি শুরু করে দিয়ে বসুন, দেখছি বসুন প্লিজ। সবটা কি গাইড? শ্যামল বাবু, মানুষ রিজেক্ট করে দিল, দেখবো রাজ্যের মানুষ রিজেক্ট করে দিল, তারপরে গেলে অনিমেষ বাবু আমি প্রথম বলেছি আপনাকে আমি সুযোগ দেবই। আপনি আরে 100 বার দিচ্ছি, সবাই বসুক না। আমি বলছি আরে কথা নাই, কথা নাই, টিকেটটা বলছি ইজ ফাইনাল, হাত উঠালে লাভ হবে না, বসুন না। ফাইনাল ইজ ফাইনাল, আরে একদম ফাইনাল। না 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 না, এই যে উত্তেজনা সৃষ্টি করবে না। কেন উত্তেজনা সৃষ্টি করে শ্যামল বাবু? আরে ভাই তুমি তো মেন, অনিমেষ বাবু তো ভদ্রলোক, জিতেন বাবু ভদ্রলোক, বিরোধীরা ভদ্রলোক, মেন তো তুমি, রাজ্য দ্বারা ডুবাই তো বুঝতাম তোরা, শুধু এরকম করতাম কিছু লাভ হবে না। রঞ্জিত বাবু জিত পারবে, বসুন বসুন। ভাই আই এম রিকোয়েস্টিং সবাই বসলে। আরে গোপাল বাবু বলছো তো, কথা বলার সুযোগ দেবো সবাইকে। রাগ দেখাবো না, আরে আমি হাসবো, আমি অনিমেষ বাবু, তুমি কাঁদবে, অনিমেষ বাবু আমার অনুরোধটা রাখুন। আই রেসপেক্ট ইউ অনিমেষ বাবু, আমার অনুরোধটা রাখুন, সবাইকে বসান, আমি কথা বলার সুযোগ দিচ্ছি। আরে এরপরে তো কথা শুনবেন না বিরজিৎ বাবু, এরপরে কিন্তু সিস্টেম অনুযায়ী কতগুলো নিয়ম আছে জিতেন বাবু জানেন, আপনি জানেন, ব্যবস্থা করুন। এক্সাইটমেন্ট তৈরি করবেন না, এক্সাইটমেন্ট তৈরি করবেন না প্লিজ। বাবু, অনিমেষ বাবু, নতুন জাস্ট ওয়েট। আপনি কি বলছেন বলুন? জাস্ট এ মিনিট মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভগবান বাবু, জাস্ট এ মিনিট ভগবান বাবু, অনিমেষ বাবু কি বলছেন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আইন নিয়ে তো আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে যুদ্ধে যাব না। আই রেসপেক্ট এভরিওয়ান। আমি শুরুতেই জাস্ট জানতে চেয়েছিলাম যে আমাদের অ্যাডজর্নমেন্ট মোশনটা অ্যালাউড কিনা। ইউ টোল্ড মি, নো স্যার, ইউ টোল্ড মি আমি শুনবো, ইউ টোল্ড মি আমি শুনবো, আমি শুনেছি। ওয়াই এই আমি শুনবো ব্যাপারটা, আই কুড নট অ্যাকসেপ্ট দ্যাট। ওয়াই আই টেল ইউ, আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, অনেকগুলো প্রশ্ন আমি দেখেছি। চলে গেল প্রশ্নের ব্যাপার। প্লিজ অনিমেষ বাবু, আপনি অভিজ্ঞতা নাই। আমি জাস্ট চেয়েছিলাম ইট উইল বি অ্যালাউড। যদি এটা অ্যালাউড হতো, আই উড হ্যাভ কেপ্ট কোয়াইট। না না না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়ান সাইড ডিসঅ্যালাউড, এখানে আলোচনা চলবে না। এই যে সাসপেনশনটা করেছেন, আমি পক্ষপাতিত্ব করছি না, কাকে আপনি সাসপেনশন করেছেন? যাদের লিজ দিয়ে দিয়েছে, কয়েকজন টেবিল দিয়ে হেঁটে গেছে, ওকে, ইউ হ্যাভ টেকেন দেয়ার প্লেস। যারা টেবিলের উপর উঠেনি, people who have not gone on the table. অনিমেষ বাবু, রতন বাবু বলেছেন সিপি সাহেব রিকনসিডার করবেন, করবো, কিন্তু আপনারা বসান, বারবার বলছি বসুন। এটাকে রিকনসিডার যদি রিকনসিডার যদি করা হয়, দেন প্রবলি আমরা আচ্ছা আমরা কি বলছি, আপনি বসান না, আপনি বসুন। মাই হোল্ডিং হ্যান্ড, বসুন প্লিজ। সাসপেনশনটা উইথড্র, আপনারা বসুন না, দেন উইল ডিসকাস। আরে বসে দেখুন না, আপনি সবাই বসুন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ। জিতেন বাবু, সবাইকে নিয়ে বসান, আপনি সিনিয়র মেম্বার,
বসুন প্লিজ। বসুন। বলুন সুধাংশু তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মনে হয় অ্যাজ পার রুলস অ্যান্ড প্রসিডিওর অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আন্ডার 330 আপনি যেটা অর্ডার দিয়েছেন যে 5 জনকে সাসপেন্ড করা হয়েছে, আমার মনে হয় তাদেরকে আগে হাউস থেকে সসম্মানে বার করা উচিত। তার পরবর্তী সময় ফার্দার আমাদের আলোচনা স্টার্ট হবে। এর আগে কোনো আলোচনা স্টার্ট হওয়াটা আমার মনে হয় সমুচিত হবে না। ওই দ্যাটস এনাফ। ওহো, কিন্তু বাঁধানো এইভাবে না, খোঁচাখুচি না। ওয়েট করুন, আমি বলেছি কি আপনারা বসুন, রিকনসিডার হবে না। বসুন প্লিজ। আমরা যখন বলছে স্পিকারের সময় রাখছেন আপনি, রাখেননি যখন বলছে আমি অনিমেষ বাবুর কথা শুনবো, ওনার কথা শুনবো, সুযোগ দিব, বাজেটের উপরে তো আপনি কি জানেন? আপনি দেখুন আগে জিতেন বাবু, হ্যাঁ জিতেন বাবু, একজন মন্ত্রী জানা যায় কিনা? জিতেন বাবু, উনি যায় না তো। আরে জিতেন বাবু বাঁধানো বাদ করবেন না প্লিজ। এখন কেমনে টাকা দিচ্ছেন? বাঁধানো বাদ করবেন না প্লিজ। রাজ্যবাসীর স্বার্থে চলুন, নাকার জন্য টাকা নাই, নাকার জন্য না। জিতেন বাবু, আরে আপনি অ্যাকশন নেবেন না, না প্লিজ প্লিজ ওয়েট ওয়েট। আমি যারা 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 মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে যেই সকল যাদেরকে বিধায়কদেরকে সাসপেন্ড করেছে আজকের জন্য, আমি অনুরোধ করব হাউসের গরিমা রক্ষার জন্য যদি সসম্মানে আপনারা বেরিয়ে যান, ইট উইল বেটার। আই উইল রিথিঙ্ক, জাস্ট ওয়াক আউট। এরপর আমি চিন্তা করবো। অনিমেষবাবু দাঁড়িয়ে গেলেন। না হবে না। আপনারা কোনো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের রুল 330-তে আমি বললাম আপনারা বসলেন। সাসপেন্ড যারা করেছেন জাস্ট না, মুভ করুক না, নিশ্চয়ই দেখবো। করবো বলেছি। Those who are already suspended, don't allow to talk them. আরে মাইকটা রতন বাবু দেন না। স্যার যারা অলরেডি সাসপেন্ডেড তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত হবে না, আদারওয়াইজ ঝামেলা হবে। আরে কথা শোনেন, আমি কি বলেছি, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে সসম্মানে ওরা বাইরে চলে যাক। উইল রিথিঙ্ক, অর্ডারটা রাখুক। আমি বলছি না স্পিকারের আসনে বসে, আই উইল রিথিঙ্ক, মর্যাদা দেবো। কিন্তু ওয়ার্ড তুমি করাবে না। অনিমেষ বসুন, আপনি বলুন। সুদীপ বাবু, ইউ আর এ সিনিয়র মেম্বার, জাস্ট ইউ কমপ্লাই দ্য অর্ডার। অনিমেষ বাবু, ইউ পাস দ্য অর্ডার টু কমপ্লাই দ্য অর্ডার, প্লিজ 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 প্লিজ। না বলুন। আরে সাসপেন্ড লোকের কথা নেই, রেকর্ড করবেন আপনি। সুদীপ বাবু, I am sorry to say, you are suspended. I am sorry, you are suspended. না, এই মুহূর্তে অর্ডার কমপ্লাই না করলে আপনি কথা বলতে পারবেন না। নো, actually I am sorry to say. সাসপেন্ড, একবার সাসপেন্ডেড লোকের কথা আপনি রেকর্ড করেন কিভাবে? কারেক্ট বললাম। অনিমেষ বাবু, আপনি অর্ডারটা পালনের চেষ্টা করুন। এরপরে আমি রিথিঙ্ক করব। আপনি পারস্পরিক সম্মান বোধে চলুন, আমরা এগিয়ে চলি। আই উইল রিথিঙ্ক, আমি আপনাকে কথা দিচ্ছি। সিটিং ইন দ্য চেয়ার, জাস্ট আপনি ওনাদেরকে অর্ডারটা করান, বাকি আমার উপরে ছাড়ুন, আমি দেখছি। আর যদি মনে করেন গো ধরে জিত করবেন তাহলে কিছু করার নেই। প্লিজ নো সুদীপ বাবু নো প্লিজ। আপনি সম্মানটা রাখুন, আপনি সিনিয়র মেম্বার, আপনি সম্মানটা রাখুন। আপনি রুলস এন্ড প্রসিডিউর টোটালটা আপনার জানা আছে এই হাউসে, প্রসিডিং এভরি কর্নার আপনি জানেন। প্লিজ, বাজেট সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আছে। বাজেট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদবনাথ গুরুত্বপূর্ণ না, বাজেট গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে আলোচনা হবে, কথা বলার সুযোগ দেব। গো ধরে বসে রইলেন, তা হবে না। প্লিজ, আমি সম্মান নিয়ে বলছি। সুদীপ বাবু
সুদীপ বাবু সম্মান দিয়ে বলছি সুদীপ বাবু নিজের ওজন মর্যাদা রাখুন সুদীপ বাবু প্লিজ ওয়াচ এন অর্ডার প্লিজ অর্ডার দিন ব্যক্তিগত অ্যাটাক করবে না, ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই। ইট ইজ বেটার আলমিদা। ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই, ইট ইজ বেটার আলমিদা। এটা ব্যক্তিগত অ্যাটাক করবে না। আমাদের ডিসিপ্লিন ফোর্স ব্যক্তিগত অ্যাটাক করবে না, ইট ইজ বেটার আলমিদা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, don't create any precedence here. Whatever order you have passed, that has to be carried out. Yes. এই হাউস থেকে কিন্তু অর্ডার প্লিজ আর না এই জিতেন বাবু জানে, সুদীপ বাবু না জিতেন বাবু জানে এই হাউস থেকে সাসপেন্ড করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছে। এই জিতেন বাবু জানে, মন্ত্রিসভা ছিল উনি। হাউসের একটা পরিমাণ বাবু আছে। please, হ্যাঁ। নিজের সম্মান নিজে রাখুন সুদীপ বাবু সুদীপ বাবু নিজের সম্মান নিজে কত রাখুন চলে যাওয়া ভালো। প্লিজ রেকর্ড তৈরি করবে প্লিজ আউট অফ নাথিং। প্লিজ গণতন্ত্রে যদি বিন্দু মাত্র সম্মান থাকে, they should vacate the house. সুদীপ বাবু প্লিজ বাদবাকি যে অনুরোধ করছি প্লিজ না আপনার 1 ঘন্টার সময় চলে গেল, 1 ঘন্টা 5 মিনিট সময় চলে গেল। রাজ্যের মূল জিনিস বাজেট আলোচনা করার এনাফ টাইম ছিল, আপনারা কনসিডার করলেন না। এটা ঠিক না, এটা ঠিক হলো না। তাদের ইন্টেনশনই হচ্ছে রাকাস তৈরি করা। ঠিক হলো না, আলোচনা কোথায় করবে? এটা সঠিক হলো না। এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে রইল বিধানসভায়। থ্যাংক ইউ চিফ মিনিস্টার আপনাকে অনেক সুযোগ দিয়েছিল, সুযোগ রাখতে পারেননি। চিফ মিনিস্টার মারাত্মক সুযোগ দিয়েছিল আপনাকে। চলো আর বাবু, বডি চলো, দেখে লাভ নেই ভাই, বডি দেখি আমার ছোট্ট মানুষ, আমাকে বডি দেখে লাভ কি ভাই? আমি ছোট্ট মানুষ, বডি দেখে লাভ নাই। ঠিক আছে, আপনার তো রাখো। সুদীপ বাবু প্লিজ আরে হাউসে জায়গা না প্লিজ। সুদীপ বাবু, ভাই ওদিকে প্রাঞ্জিত বাবু, আলমিদা, মাননীয় আলমিদা। জানি না করতে, জানি ফোন করতে পারেন, বাট আই নো। ঠিক আছে, ওকে করো ইয়েস। এই কুত্তা শোনাও, একটু বাবিকে শোনাও। ইয়েস উনি যে কুত্তা বলতে শুনুন, আপনার উনি যে কুত্তা বলতে শুনুন। বল আরো বলো কিছু, আরো বলো আরো কুকুর বলো। আরে ছাড়ুন ওকে, ছাড়ুন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় প্রাঞ্জিত বাবু, আপনি শুরু করুন। অনলাইনে করলাম। প্লিজ। গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়িঘরের সুবিধার জন্য 3000 FTTH সংযোগের প্রস্তাব করছি। গোপাল বাবু বিরোধী বসুন। ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাই সুবিধাও চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 4.4 কোটি টাকা। আরে বিধানসু বাবু বসো, বল আপনি বলেন। এক মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আপনার ভাষণ এবং লিডার অফ দ্য অপোজিশনের কথার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো ফার মাই নলেজ গোস, আপনি এরপরে বিরোধীরা
তাদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু শালীনতাও থাকতে হবে। কিন্তু আমিও করেছি, শোনো প্লিজ, আর বাবা আসছে কথা, আমার মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু বিজনেস এন্ড কন্ডাক্ট রুল, এইখানে মাননীয় রতন বাবু তো জ্ঞানী গর্ব, রুল টুল সব বুঝে, বেশি বুঝে। আমার বক্তব্য প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস, স্যার এই আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, নাম দেওয়া হয়েছে, আপনারা সাসপেন্ড করেছেন আজকে। আমার বক্তব্য হল, স্যার পুনরায় আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন রিভিউ করারও এখানে প্রভিশন আছে, ইউ ক্যান অ্যামেন্ড ইউর রুলিং, তাইলে অ্যামেন্ড করে দিলেই হয়। ইট ইজ only misunderstanding of the speaker and LOP, only misunderstanding. মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি আপনার কাছে অনুরোধ রাখব, যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা উদ্র করে শান্তিপূর্ণভাবে আমাদের হাউস চলার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার, এক মিনিট আঙ্কেল, এক মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গোপালবাবু, 2 মিনিট বলছেন, 2 মিনিট হয়ে গেছে, এখন বাজেট কথা বলতে দেন, বাজেট কথা বলতে দেন। ঠিক আছে, বাজেট মাননীয় অর্থমন্ত্রী রিভিউ করবে। বাবু, আমি একটু এমনি, আপনারা তো বহুদিন ধরে হাউস করছেন, একটু শুনেন না, একটু গোপাল বাবু প্লিজ, বীরেশ বাবু একটু 2 মিনিট, অন্য কিছু না। এই দেখেন একটা জিনিস, কি ব্যাপারে এসে একটু আমি আপনার বাইরে গিয়েও তো আলোচনা করতে পারবেন। অশোক মিত্র সিপিএম এর এখানে যেহেতু যে ব্যাপারটা একজন মানুষ, উনি একটা চিঠি দিয়েছে, একটু বলেন 2 মিনিটে কিচ্ছু হবে না। soliciting disciplinary action against Sri Jadavlal Nath, MLA, please, 55 Badbasha Assembly Constituency, for violating Code of Conduct as well as Ethics of Tripura Legislative Assembly after investigation. Last prayer বলছে, take the disciplinary action against Mr. Nath and also inform to the Ethics Committee of the Assembly. স্পিকার কি করেছে? সাংবাদিকরা তো আমাদের তো যার নাচছে। স্পিকার বলছে উইথ আপনার 277G দেখছেন, আপনি এটার মধ্যে আছে দেখেন, সেখানে বলছে তুমি যদি কোনো জিনিস দাও এথিক্স কমিটিতে পাঠানোর জন্য, সাপোর্টিং ডকুমেন্টারি এভিডেন্স তোমাকে দিতে হবে, আদার দেন মিডিয়া রিপোর্টও ছিল না, এবং বলছে আদার দেন মিডিয়া রিপোর্ট শুড বি সাবমিটেড অ্যালং উইথ দি কমপ্লেন। মিত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে অ্যাসেম্বলি, তুমি মিত্রবাবু, তুমি তোমার যে ডকুমেন্ট দিচ্ছ, তুমি যে কমপ্লেন করছো, তোমার এটা ফর্মে হচ্ছে না, তুমি আমাকে ডকুমেন্টস দাও, এবং মিডিয়া রিপোর্টও দিচ্ছে না। মিডিয়া রিপোর্ট দিলেও বলছে এটা লাগবে। এই তো চলে গেল 3 মাস, 4 মাস, 5 মাস। এবার অ্যাসেম্বলিতে একজনের বসন যদি বুঝতাম অন্য ইস্যু করত। আমাদের রাজ্যে অ্যাসেম্বলি এই 30-40 বছর হয়নি, একজন আমি হয়েছে। কি ইস্যু হয়েছে আপনার মনে আছে? সিমনা গণহত্যা। হাউস থেকে আমরা সব চলে গেছিলাম দিয়া। সিমনা গণহত্যা, বিভীষিকা, মোর্চা গণহত্যা, এই 2টা ছাড়া আর কোনো একজন মশাই। এবং বাজেট সেশন কোনোদিন বন্ধ হয়নি। বাজেট সেশনে একজন মশাই, দোজ আর ইন্টেলিজেন্ট। আজকে যদি মানিক বাবু এখানে থাকতো, মানিক সরকার, আমি ওনাকে বাড়ি বলছি না, এটা আপনারা দেখেন, আপনারা শুনছেন, প্যাসিভ থাকতে হবে। তো এখানে কিন্তু এবার আসেন একজনের মোশন, এবার চলে যান একদম সেকশন, চলে যান আপনি 70। কার কাছে চাইছেন একজন মোশনটা? অ্যাসেম্বলির ভিতর ঘটনা, আপনার কার কাছে চাইছেন? 70 দেখুন, এই দেখেন 17 রোমান 9 দেখেন,
The motion shall not be related to matter which is not primarily the concern of the state government. যাদব বাবুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নিতে পারবো নি আমরা কেউ বলছে একজন মোশন হইতে পারে প্রাইমারিলি দি মোশন শ্যাল নট বি এ ম্যাটার অফ হুইচ ইজ নট প্রাইমারি। আমার যদি রাজ্য সরকারের কোনো ডিপার্টমেন্টের সম্বন্ধে যদি কোনো লিঙ্ক না থাকে একজন মোশন আনা যায় না। তার মানে স্পিকারকে চ্যালেঞ্জ করছে হয় এরকম কোন ডিপার্টমেন্ট উত্তর দিবে? যাদবপুর ব্যাপারে রতনাথ মানিক ডক্টর মানিক শাহজি বা নজিব বাবু এগুলি উত্তর দিতে পারবে না? দেখে আপনাদের মুশকিল হয়েছে কি জানেন, রাগ করবেন না, আপনারা ঠিক আছেন। একটা লোক, আমি আগেও ওই হাউসে বলেছি, একটা লোক, এখন তো সিস্টেম নাই ত্রিপুরা থেকে বার করার, একটা লোক টোটাল কলুষিত করছে। ইউ আর জেন্টলম্যান, বিজিত বাবু জেন্টলম্যান, জিতেন চৌধুরী জেন্টলম্যান, অনিমেষ বাবু জেন্টলম্যান। মাননীয় মন্ত্রী সাহেব, বলেন বিষয়টা একটা স্পষ্ট কাতর, ইয়েস সিম্পলি পারত, কারণ এটা মৌলভূতের প্রয়োজন। ইয়েস এখানে সে বিধি দিয়ে ডকুমেন্ট দিলে পাঠিয়ে দেবে একটা ছবি। অন্যান্য রাজ্য দেখ না এখনো দিক অন্যান্য রাজ্যে এরকম ঘটনা হয়েছে এবং ইয়েস, কিন্তু স্পিকার বলছে আমি বলছি কি করবেন, কিছু করা তো উচিত। এটি বলেছে কিছু একটা কাছে দলীয়ভাবে তো করতে পারেন না, দলীয় ব্যাপারটা আমরা দেখবো, দলীয় ব্যাপারটা আমাদের বিষয়। কিন্তু আজকে যে বিশবাবু একজন মোশন চলেনি, এটা রতন বাবু, বাজেট অধিবেশন। রতন বাবু, আরে যদি বুঝতাম আমি একটু আরো অন্য কোনো জনস্বার্থ আনেছেন। রতন বাবু একটু বলবে টাইম দিবেন। এক মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু 277D এখানে লেখা আছে এনি কমপ্লেন, এখানে প্রুফের কথা নেই। আর রতন বাবু যেটা 79 রেফার করেছে সেখানে বলা হয়েছে কোন ট্রাইব্যুনালে কোথাও যদি কোনো কেস থাকে তাইলে কোনো অ্যাকশন নেওয়া যায়। এখানে বক্তব্যটা হলো এথিক্স কমিটিতে পাঠানো যায়। আমি আপনাকে বলি, শুনুন, একটা সভাকে পণ্ড করা তো আমাদের উদ্দেশ্য না, এই শুড বি ডিসকাস। আপনি ওনাকে যেভাবে বলেছেন প্রশ্নপত্র পরে আমি দেখব, আমি আপনাকে বলি ধন্যবাদ, কিন্তু আপনি বলেন নাই যে আই উইল অ্যালাউ ইউ ডিসকাস আফটার দ্য বাজেট স্পিচ। শোনেন, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। রতনবাবু, আমি আপনাকে এখন কত হলো স্যার, আপনি যে কোনো ভাবে হোক আপনি আজকের জন্য সাসপেন্ড করেছেন, আবার বলেছেন থ্যাঙ্কস টু ইউ যে আমি রিকনসিডার করব। দেখুন, দিস রুল ইজ মেইনলি ফর ইউ স্পিকার এন্ড ডেপুটি স্পিকার। এটা আপনি অ্যামেন্ডও করতে পারেন, তাইলে আপনার অ্যামেন্ডমেন্টের অ্যাসুরেন্স পেলে নিশ্চয়ই আমরা সবাই ওয়ার্কআউট করবো না। তাইলে একটা এখন কথা দেখি, ওনার একটা বক্তব্য পেশ করা হয়েছে, রিটেন আপনি এথিক্স কমিটি পাঠিয়েছেন, এটা তো এথিক্স কমিটি যা দেবে তারপরে ডিসকাস হবে। এখন আপনি বলুন যে রিকনসিডারেশন করবেন না আমরাও চলে বাজেটটা করবো তো কথা বলেছি, বাজেটটা পেশ করতে দিন। আমি আপনাকে বলি এটা লিখিতভাবে দেবে, আমরা বাজেট সেশনে আমরা থাকবো। আপনি কি চান সব বিরোধী আউট অফ দা হাউস থাকুন? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় আমার সিনিয়র আমাদের যিনি সদস্য আছেন, সম্মানের সঙ্গে বলি, আপনি বলছেন বাজেটে না থাকলে হয়, কিন্তু এতক্ষণ বাজেট শুরুতে এভাবে বাধা দিয়েছেন, রাজ্যের মানুষ কিন্তু সব দেখলো। রাজ্যের এই বাজেটটা রাজ্যের 1 থেকে 100% লোকের জন্য। রণজিৎ বাবু, আমি আমি আপনাকে বলি, আমি বারবার স্পিকার সাহেবকে বলেছি যে 1 মিনিটে আপনি বসান, আপনার বাজেট শুরু হয় কেন। কিন্তু স্যার, আমি আপনাকে সরি টু সে, আপনি ট্যাকেল করতে পারতেন এই আপনি করলেন না। আরে এখন আপনি রিকনসিডারেশন অ্যাকর্ডিং টু রুলস ইউ ক্যান অ্যামেন্ড ইউর রুলিং। আরে আপনি তো বলার সুযোগ দিচ্ছেন না,
আমি সিটিং এই চেয়ারে বসার পরে তো আমাকে আরে ওই দেখেন আপনি কথা বলার সুযোগই দেন না তো আপনি কথা বলার আমি আপনার কথার উপরে আপনি ইস্যু করলে আমি বাইরে গিয়ে আমি জানি না স্পিকার কি করবো, আমি জানি না স্পিকার কি করবো, কিন্তু আপনি থাকলে স্পিকারকে অনুরোধ করুন প্লিজ। না করলে কেউ আমি বলছি প্রথম তো রতনবাবু যে জাস্ট মিনিট আমি প্রথম তো রতনবাবু যে অশোক পেতে চিঠিটার কথা বললেন উত্তর দিয়ে দিলাম। অশোকবাবুর চিঠি রিপ্লাই গেল এপ্রিলে 6, এপ্রিল টু মে, মে টু জুন, জুন টু জুলাই, 3 মাসের মধ্যে আর কোনো খোঁজ খবর নাই, তদন্ত নাই, বিশ্ব অগ্রগতি কিছু নাই। এটা তোলার জন্য তোলা ঠিক আছে। বাজেটের আগে এগুলো আসতে পারে না, আপনি নিজেও জানেন। আপনি যদি মনে করেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার কনসিডারেশন নিয়ে বলবো, কারণ যে অশোভনীয় আচরণ, কাগজ ঢিল, এগুলো ঢিলাঢিলি করেছে কাজ। আরে আপনি যদি কথা বলতে না দিন, আপনি কথা বলতে না দিলে তো মুশকিল। এবং টেবিলটা এজ এ সিনিয়র মেম্বার সেভাবে আপনি টেবিলটাকে তুলে শূন্যে তুলে আবার ছাড়ছেন, এটা তারা ইন্সপিরেশন পেয়েছে, তারা উঠলো টেবিলে করলো। এটাও আপনার থেকে সিনিয়র মেম্বার হিসাবে এটা আশা করি যে কাজটা ওরা করেছে এটাও কিন্তু বিধানসভায় সঠিক করেনি, এটা সহমত আপনি। এখন বাজেট চলাকালীন সময় হ্যাঁ বিরোধীরা যেসব ধরনের উচ্ছৃঙ্খল ব্যবহার করেছে, উক্তিও করেছে এবং অশোভনীয় কথাবার্তা বলেছে, আপনাকে কাগজে ঢিল ছড়েছে বা অন্যান্য যে অশোভনীয় কাজ করেছে, এগুলির জন্য আমরা এই বিধানসভা নিন্দা প্রস্তাব আমরা প্লেস করছি। এবং এটা এবং যত কিছু অশোভনীয় শব্দ যেন রেকর্ডে না হয়। ঠিক আছে। এবং উইথ দ্য কনসিডারেশন অফ অনারেবল চিফ মিনিস্টার, আমাকে বলতে দিন না। আহা মাই রিকোয়েস্ট টু জাস্ট এ মিনিট, চিফ মিনিস্টার ব্রিফিং করুক। আপনারা থাকলে এভাবে আচরণটা গোপাল ওয়েট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়টা আমার মনে হয় আফটার 2 PM we can think of. After 2 PM continue. We can think of. ওকে, বেলা 2টার পরে আমরা এটা ঘোষণা জানাবো। তবে আফটার 2 PM কিন্তু জাস্ট সাসপেন্ডেড। প্লিজ গোপাল নো মোর টক। মানে তো স্টার্ট। আর কোনো কথা নেই ভাই, অনেক কথা বলছি। গোপাল স্টার্ট। আরে হয়তো তো থাকো না। গোপাল স্টার্ট, প্রাজিত স্টার্ট। No, I'm telling you, only for 5 persons. Only for 5 persons. The others can come. No, others can come. There is no problem. You can also sit here. প্রাজিত বাবু স্টার্ট করুন। মাননীয় স্পিকার মহোদয়, আমি যে জায়গায় থেমেছিলাম ইনফরমেশন টেকনোলজি দপ্তরের মাধ্যমে ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে সমগ্র রাজ্যে মিশন মোডে ই অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, প্রশাসনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থায় দায়বদ্ধতা বাড়ানো। আমাদের সরকার গত 2022-23 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এবছর 12,000 ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে।
গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়ি ঘরের সুবিধার জন্য 3000 FTTH সংযোগের প্রস্তাব করছি। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাই এর সুযোগ সুবিধা চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 4.13 কোটি টাকা। মহকুমা শাসকের অফিস এবং বিডিও অফিসে শাসন কার্য পরিচালনা ও সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করার প্রস্তাব করছি, যার জন্য ব্যয় বরাদ্দ 6.70 কোটি টাকা ধরা হয়েছে। রাজ্য সরকার সমস্ত এসপিওদের মাসিক সাম্মানিক ভাতা 6156 টাকা থেকে বাড়িয়ে 7079 টাকা করেছে। পাশাপাশি এসপিও ড্রাইভারদের জন্য মাসিক সাম্মানিক ভাতা 9000 টাকা থেকে বাড়িয়ে 9540 টাকা করেছে। রাজ্য সরকার টিএসআর এর সমস্ত পদমর্যাদার কর্মীদের অবসরকালীন বয়স 57 থেকে বাড়িয়ে 60 বছর করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলাতেই একটি করে ওমেন পুলিশ স্টেশন স্থাপন করার লক্ষ্যে খোয়াই এবং ধলাই জেলার জন্য ওমেন পুলিশ স্টেশন মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকার 11টি পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করেছে। ট্রাফিক ব্যবস্থাকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে রাজ্যের সমস্ত জেলাতে 8টি হাইওয়ে পেট্রোল ভেহিকেল চালু করেছে। ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 2022-23 অর্থবর্ষে আমবাসা এবং বন্ধুঘাট ফায়ার স্টেশনের জন্য স্থায়ী অফিস বাড়ির ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিং স্কুলের প্রথম পর্যায়ে নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তা উদ্বোধন হয়েছে। আপৎকালীন সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে আমি 50টি কনভেনশনাল ফায়ার টেন্ডার এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি কেনার প্রস্তাব রাখছি। এতে 2023-24 অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 26.76 কোটি টাকা। এবছর মনুবাজার, দামছড়া, পম্পি, রৈশাবাড়ি এবং সামনো এই 5টি ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ শেষ হবে। সাবরুম, রিসমুখ এবং আমবাসায় 12 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে ফায়ার স্টেশন নির্মাণ করার প্রস্তাব আমি রাখছি। ফায়ারম্যানদের প্রশিক্ষণের জন্য রাজ্য ফায়ার ট্রেনিং কলেজ গড়ে তোলা হবে। প্রিজন রাজ্য সরকার সংশোধনাগারে বন্দীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে। প্যারা লিগ্যাল ভলেন্টিয়ারদের সহায়তায় রাজ্যের সমস্ত কারাগারে লিগ্যাল এইড ক্লিনিক স্থাপন করা হয়েছে। কারাগারের যে সমস্ত মহিলা আবাসিকদের 6 বছরের নিচে শিশু সন্তান রয়েছে তাদের থাকার জন্য বিশেষ ক্রেচের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সমস্ত কারাগারে ভিডিও কনফারেন্স ইউনিট চালু করার ব্যবস্থা করা হয়েছে। কারাবাসীদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য ব্যাপকভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রেভিনিউ মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার 2022 নভেম্বরে সরকারি জায়গা ইজারা দেওয়ার জন্য নীতি নির্ধারণ করেছে, যা বাণিজ্য ও শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডে ভূমি প্রদানকে সহজলভ্য করবে। আমি উদয়পুর এবং ধর্মনগরে 66.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসকের কার্যালয় নির্মাণের প্রস্তাব করছি। সাবরুম, উদয়পুর, কৈলাসহর এবং কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিং এর জন্য এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স নির্মাণের জন্য আমি আরো 27.92 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব রাখছি। প্রাকৃতিক বিপর্যয়কে সঠিকভাবে মোকাবেলা করার জন্য আরো 7টি অটোমেটেড ওয়েদার স্টেশন এবং 8টি অটোমেটেড রেইন গ্যাজেস রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার প্রস্তুতির জন্য সারা রাজ্যে 3000 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 1000 জন আপদা মিত্র ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট রাজ্যবাসী বিশেষ করে যুব সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার গত বছর আগরতলা বাদারঘাটে সায়েন্স সিটির উদ্বোধন করেছে। আমি এই মহতী সভাকে জানাতে পেরে খুশি যে 2022 সালের 30 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের বায়ো ভিলেজ উন্নয়নের প্রশংসা করেছেন। ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার জন্য রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ডিএনএ ক্লাব প্রকল্প বাস্তবায়ন করেছে। এই 2023-24 অর্থ বছরে ডিএনএ ক্লাবের সংখ্যা বাড়িয়ে 40টি বিদ্যালয়তে রূপান্তরিত হবে। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স রাজ্য সরকার ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি এবং লজিস্টিক পলিসি চালু করেছে। নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টর সামিটের অঙ্গ হিসাবে রোড শোতে রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য রাজ্যের সম্ভাবনাকে তুলে ধরেছে। রাজ্য সরকারের প্রচেষ্টা জাতীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের গভীরভাবে আকৃষ্ট করেছে। বিভিন্ন শিল্প নগরীতে বৈদ্যুতিক পরিকাঠামো উন্নতির জন্য 2023-24 অর্থ বছরে মোট 37.75 কোটি টাকা ব্যয় করা হবে। ব্যাপক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে
রাজ্যের 6টি জেলা শিল্প নগরীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1200 কোটি টাকা আগামী 5 বছর বিনিয়োগ করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা অন্যান্য রাজ্যগুলির ইউনিক প্রোডাক্টস প্রদর্শন ও বিক্রয়ের জন্য আগরতলা 100 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিটি মল নির্মাণ করা হবে। স্কিল ডেভেলপমেন্ট, আমাদের সরকার দক্ষতা উন্নয়নের ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে। বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অনেকে রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্প রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করা হবে। এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট সিটি পরিষেবা এবং স্মার্ট এগ্রিকালচারের মতো নতুন যুগোপযোগী ও জব ওরিয়েন্টেড দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যুব সম্প্রদায়ের জন্য রাজ্য এবং বহিরাজ্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। ট্যুরিজম, রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পরিকাঠামোগত সুবিধা সৃষ্টি এবং পর্যটন স্থানগুলির জনশক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পর্যটনের উন্নতির জন্য রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এর ফলে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। গত বছর পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়ে 2.84 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিলেন। রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে ব্যান্ড অ্যাম্বাসাডার করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য পর্যটন শিল্পকে একটি নতুন আঙ্গিকে নিয়ে যাবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ডুম্বুর জলাশয়, ছবিমুড়া ও জম্পহিলে রাজ্য সরকার বহুবিধ কার্যক্রম চালু করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, জার্ভিং, ব্যানানা বোট এবং হট এয়ার বেলুন ইত্যাদি। স্বদেশ দর্শন 1 প্রকল্পে 90 কোটি টাকা পেয়ে রাজ্যের সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া, নির্মল, উজ্জয়ন্ত প্রাসাদ, ডুম্বুর জলাশয়, জম্পহিল এবং 19 কোটি পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। সর্বমোট 31টি লকহাট চালু করা হয়েছে এবং আরো 8টি লকহাট বর্তমানে সম্পূর্ণ করার পর্যায়ে রয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদে 6 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজন্য আমল এবং সমকালীন ইতিহাসের উপর একটি লাইট এবং সাউন্ড শো চালু করা হয়েছে। 692 কোটি টাকা ব্যয়ে 4টি রোপওয়ে নির্মাণ করা হবে, যেগুলো হলো উদয়পুর রেল স্টেশন থেকে মাতারবাড়ি, দ্বিতীয়টি মহারানী থেকে ছবিমোড়া, তৃতীয়টি সুরমাচড়া এবং চতুর্থটি জম্পুই পাহাড়ে। পর্যটকের সুবিধা প্রদানের জন্য ডম্বুর জলাশয়ে একটি হাউস বোট মোতায়েন করা হবে। ডম্বুরের ইকো ট্যুরিজম বিকাশে 2023-24 অর্থ বছরে 5 কোটি টাকা ব্যয় করা হবে। পর্যটককে আকর্ষিত করার জন্য দুর্গাবাড়িতে একটি টিম মিউজিয়াম গড়ে তুলতে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। পর্যটকদের আকর্ষিত করার জন্য মন্দিরে উদয়পুরে মহাদেব দিকে সুশোভিত করা হবে এবং এর জন্য 8 কোটি টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে। ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার, সরকারের কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছেন। এই শিক্ষাবর্ষে 5টি নতুন কোর্স চালু করা হবে। এতে মোট কোর্সের সংখ্যা দাঁড়াবে 6টি। নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম এর প্রকল্পে 25 কোটি টাকা ব্যয়ে গান্ধীঘাটে একটি ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশনাল হাব গড়ে তোলার প্রস্তাব পেশ করছে। ট্রান্সপোর্ট, বৈদেশিক বাণিজ্য যোগাযোগের প্রভূত উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি লজিস্টিক হাব গড়ে তুলতে বদ্ধপরিকর। গত 12/9/2022 তারিখে ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক মেসার স্পাইস জেট এয়ারলাইন্সকে আগরতলা চট্টগ্রাম আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিচালনার জন্য লেটার অফ অ্যাওয়ার্ড প্রদান করেছে, যার জন্য রাজ্য সরকার 15 কোটি টাকার ভর্তুকি প্রদান করেছে। রাজ্যের পরিবহন ক্ষেত্রকে বিদ্যুৎ নির্ভর গতিশীলতার দিকে নিয়ে যেতে, বায়ু দূষণ কমানো এবং ত্রিপুরাকে পরিবেশ বান্ধব পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য রাজ্য মন্ত্রিসভা ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকেল পলিসি 2022-এর অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি 2023 প্রণয়ন করে, যার অধীনে 15 বছরের পুরনো সরকারি যানবাহনগুলিকে বাতিল করে পরিবেশ বান্ধব যানে পরিবর্তিত করা হবে। ত্রিপুরা আভ্যন্তরীণ জলপথে উন্নয়নে রাজ্য সরকার উদয়পুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক স্থাপন করবে। কর্মীবিহীন রেলওয়ে ক্রসিংগুলোতে দুর্ঘটনা এড়ানোর জন্য ভারত সরকার রেলওয়ে মন্ত্রক রাজ্যের জন্য 23টি রোড ওভারব্রিজের অনুমোদন দিয়েছে। 117 কোটি টাকা ব্যয়ে এরকম 12টি ওভারব্রিজের কাজ এগিয়ে চলছে এবং বাকি 11টি ওভারব্রিজের প্রকল্পের বিস্তারিত রূপরেখা তৈরির কাজ চলছে। গঙ্গা, তুইশা, জিরানিয়া, মেলাঘট এবং জুলাই বাড়িতে
25 কোটি টাকা ব্যয়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ করার জন্য প্রস্তাব করছি। আগরতলা পরিবহন কমিশনের অফিস বাড়ি এবং তৎসঙ্গে দক্ষিণ ত্রিপুরা সিপাহীজলা খোয়াই এবং ঊনকোটি জেলার 4টি পরিবহন অফিস বাড়ি নির্মাণের জন্য প্রস্তাব রাখছি। এই নির্মাণ খাতে আমি 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। রোড এবং ব্রিজেস 2022-23 অর্থ বছরে 331 কিলোমিটার রাস্তার উন্নতি সাধন করা হয়েছে এবং 224 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হয়েছে। রাজ্য সরকার 5টি RCC ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 2022-23 অর্থ বছরে 10টি বসতি এলাকায় সর্বঋতু উপযোগী রাস্তার সুবিধা দেওয়ার জন্য 123 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। তাছাড়া 2022-23 অর্থ বছরে 150 কিলোমিটার জাতীয় সড়ক এবং 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রায় 280 কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হবে। 2388 কিলোমিটার রাস্তায় মেরামতের কাজ করা হবে এবং 10টি নতুন RCC ব্রিজ নির্মাণ করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে RCC বসতি অঞ্চলে 340 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে সর্বঋতু উপযোগী রাস্তার সুবিধা দিতে। তাছাড়া 76 কিলোমিটার জাতীয় সড়ক এবং 85 কিলোমিটার রাজ্য সড়ক এবং 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে। কর্মচারীদের থাকার সুবিধার জন্য আমি কুঞ্জবন এলাকায় 64টি টাইপ 3 এবং 64টি টাইপ 2 কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি। এই কাজের জন্য 65 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। রোড সেক্টরের জন্য আমি 1360 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। ওয়াটার রিসোর্স 2022 অক্টোবর জলসম্পদ দপ্তর 4713 হেক্টর কৃষি জমিকে সেচের আওতাভুক্ত করার জন্য 840টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 234টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ হাতে নিয়েছে। এর মধ্যে 400টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 4টি ডিপ টিউবওয়েল নির্মাণ সম্পন্ন এবং চালু করা হয়েছে এবং এর মাধ্যমে 1006 হেক্টর কৃষি জমিতে সুনিশ্চিত সেচের আওতাভুক্ত করা হয়েছে। এছাড়া 446টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 102টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এতে আরও 3043 হেক্টর কৃষি জমি সুনিশ্চিত সেচের আওতায় আসবে। অবশিষ্ট 128টি ডিপ টিউবওয়েল নির্মাণ প্রক্রিয়া চলছে। বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে 24টি জায়গায় 3411 মিটার ভূমিক্ষয় প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 640 মিটার দৈর্ঘ্যের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট 2731 মিটার দৈর্ঘ্যের কাজ বর্তমানে চালু আছে। আমি 7 কোটি টাকা ব্যয়ে 60টি নতুন লিফট ইরিগেশন প্রকল্পের নির্মাণ এবং 20টি লিফট ইরিগেশন প্রকল্পের সংস্কার করার প্রস্তাব করছি। এটা রাজ্যের বিভিন্ন ব্লকে 65 কোটি টাকায় 8টি ক্ষুদ্র সেচ জলাধার নির্মাণ করা হবে। আমি সেতু বন্যা নিয়ন্ত্রণে মোট 249 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। পাওয়ার 2022 ডিসেম্বরে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের 2275 কোটি টাকা আর্থিক সহায়তা ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ সম্পর্কিত চুক্তি ডিইএ এবং এডিবি এর সাথে সম্পন্ন হয়েছে। ত্রিপুরা ইতিহাসে বিদ্যুৎ ক্ষেত্রে এটাই সর্ববৃহৎ প্রকল্প। রাজ্যের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। TSECL এর বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিচালিত আর্থিক ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার 800 কোটি টাকা ব্যয়ে রিফর্ম বেসড রেজাল্ট লিঙ্ক ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমস রূপায়ণ করছে। রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। ত্রিপুরার একটি 103 মেগাওয়াট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে এনটিপিসি এর এনার্জি ডিভিশনের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এতে 700 কোটি টাকা বিনিয়োগ করা হবে। রাজ্যে একটি ছোট্ট পরিসরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সম্ভাব্যতা অধ্যয়ন শুরু করা হবে। রাজ্যের দূর দূরান্ত এলাকায় পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সারা দেশে খ্যাতি অর্জন করেছে। এটি রাজ্যের দুর্গম এলাকায় জনজীবনে অনুকূল প্রভাব ফেলেছে। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সুবিধাভোগীদের সাথে কথা বলার সময় এই প্রকল্পের প্রশংসা করেছেন। গ্রামীণ বাজার আলোকজ্যোতি প্রজেক্টের আওতায় 33 কোটি টাকা ব্যয়ে 15,000 সোলার লাইটের মাধ্যমে 1291টি গ্রামীণ ও প্রত্যন্ত বাজার আলোকিত করা হয়েছে। PM কুসুম প্রকল্পে ট্রেডার নন গ্রিড এলাকা 4020টি সোলার পাম্প বসানো হবে। এতে ব্যয় হবে 121 কোটি টাকা। তার মধ্যে 2066টি পাম্প ইতিমধ্যে বসানো হয়েছে। আমি মহতী সভাকে জানাতে আনন্দিত যে কেন্দ্র সরকার PM ডিভাইন প্রকল্পে ত্রিপুরার সোলার মাইক্রো গ্রিড বসানোর জন্য 81 কোটি টাকা মঞ্জুর করেছে। মোট 274টি প্রত্যন্ত এলাকা বসতিগুলিকে এরকম সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে আলোকিত করা হবে। আমি মহতী আরবান ডেভেলপমেন্ট আমি মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে 2022 অর্থ বছরে
PMAY আরবান প্রকল্পে রূপায়ণে অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে পুরস্কৃত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু স্বচ্ছতা সার্ভেকেশন সার্ভে 2022 অনুসারে ত্রিপুরাকে ছোট রাজ্যগুলির মধ্যে মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া স্মল স্টেট ক্যাটাগরি হিসাবে পুরস্কৃত করেছেন। ইন্ডিয়ান স্বচ্ছতা লীগের অধীনে স্পেশাল মেনশন 3 লাখ থেকে 10 লাখ ক্যাটাগরিতে আগরতলা পুর নিগমকে পুরস্কৃত করা হয়েছে। নগরায়নের ক্রমবর্ধমান চাহিদাকে মেটাতে আমি মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব করছি। এই প্রকল্প আগামী 5 বছরে 500 কোটি টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করার জন্য 2023-24 অর্থ বছরের বাজেটে আমি 10 কোটি টাকা সংস্থান রেখেছি। আগরতলা শহর এবং রাজ্যের অন্যান্য শহরগুলিতে সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য আমি মোট 50 কোটি টাকা সংস্থান রাখছি। পর্যটকদের আকর্ষিত করতে বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে কৈলাস শহরে 10 কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক অন্যান্য সুবিধা গড়ে তোলা হবে। 8.45 কোটি টাকা ব্যয়ে 19টি বিভিন্ন শহরে সোলার হাই মাস্ট লাইটিং সিস্টেম স্থাপন করা হবে। সারা রাজ্যে পৌর পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য আমি আনন্দের সাথে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্প আগামী 5 বছরে QFকে অন্তর্গত করে 1500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর জন্য আমি 2023-24 অর্থ বছরের বাজেটে 120 কোটি টাকার সংস্থান রেখেছি। 3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের জন্য একটি নতুন অফিস বিল্ডিং নির্মাণ করা হবে। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার মাননীয় অধ্যক্ষ মহোদয় 2022-23 অর্থ বছরে 41 জন শিল্পীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 238 জন শিল্পীকে কারুশিল্পের দ্রব্যাদি বানানোর জন্য উন্নত মানের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। তাঁত শিল্পীদের জীবিকার্জনের সুযোগ করে দিতে 2023-24 অর্থ বছরের তাঁতি অধ্যুষিত এলাকায় 4টি নতুন হ্যান্ডলুম ক্লাস্টার গঠন করা হবে। 50 জন জনজাতি তাঁত শিল্পী বিভিন্ন জীবিকা অর্জন প্রকল্পে উপকৃত হবে। 690 জন তাঁত শিল্পীকে উন্নত তাঁত মেশিনের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্যে কারুশিল্প সামগ্রী বিপণনের সুবিধা করে দিতে 4টি গান্ধী শিল্প বাজার এবং 2টি প্রদর্শনীর আয়োজন করা হবে। কোঅপারেশন সমবায় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সমবায়গুলির কাজ করবে স্বচ্ছতা আনতে প্যাক কম্পিউটারাইজেশন প্রজেক্টের অধীনে 268টি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে ল্যাম্প প্যাক কম্পিউটারাইজ করা হবে। সমবায় ক্ষেত্রে উন্নয়নকে আরও বেশি মাত্রা দিতে 160টি নতুন কোঅপারেটিভ সোসাইটি গঠন করে শেয়ার ক্যাপিটাল হিসেবে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগরতলা কর্পোরেশন আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজকর্মে আরও গতি আনতে রাজ্য সরকার 1.7 কোটি টাকা বিনিয়োগ করবে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির এর নতুন ভবন উদ্বোধন ও কাজ শুরু হয়। ত্রিপুরা নরসিংগড়ে 2022 সালে অক্টোবর মাসে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এর শিলান্যাস করা হয়েছে। কমলপুরে মোহনপুরে আদালত ভবনের নির্মাণ কাজ এবং কোয়াই ও ধর্মনগরে আদালত ভবনের সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কৈলাসহর বিশ্রামগঞ্জে এবছর আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এবছর বিশ্রামগঞ্জ কোয়া এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি প্ল্যাটফর্ম নির্মাণের কাজও শুরু হবে। 2022 সালে 9টি লোক আদালতের আয়োজন করা হয়। সেখানে জাতীয় লোক আদালত, বিশেষ লোক আদালত, চিরাচরিত লোক আদালত, মহা লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত এবং ধারাবাহিক লোক আদালতের মাধ্যমে 58,000-এরও বেশি মামলা উত্থাপিত হয়, যার মধ্যে 6,700টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজ্য জুড়ে মোট 1024টি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে 1,11,162 জন ব্যক্তি অংশগ্রহণ করেন। 1,623 জন সুবিধাভোগীকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয় এবং 12,094 সুবিধাভোগীদের আইনি পরামর্শ প্রদান করা হয়। আমি আগরতলা টঙ্কীজলা করবুক এবং শান্তিবাজার নতুন আদালত ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। টঙ্কীজলা করবুক শান্তিবাজার এবং বিলোনিয়াতে বিচার বিভাগীয় আধিকারিকদের জন্য কোয়ার্টার এবং আগরতলা হাইকোর্টের কর্মচারী এবং আধিকারিকদের জন্য 6টি টাইপ 4 ও 6টি টাইপ 3 কোয়ার্টার নির্মাণ করার প্রস্তাব করছি। ফাইনাল 1/7/2018 তারিখের থেকে ত্রিপুরাতে ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছিল। কর্মচারীদের স্বার্থ মাথায় রেখে আমি কর্মচারী পিছু সরকার কন্ট্রিবিউশন বেসিক বেতনের 10% থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা সহ কর্মচারী বেতনের 14% করার প্রস্তাব। সম্প্রতি রাজ্য সরকার কম সময়ের মধ্যে পেনশনভোগীদের পেনশন প্রস্তাব AG অফিসে জমা দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করেছে। রাজ্য সরকারের অধীনস্থ পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত আবেদন অনলাইনে জমা দেওয়ার জন্য একটি পৃথক গ্রিভেন্স পোর্টাল চালু করা হয়েছে। এরা পেনশনারদের অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করছে। এবছর থেকে রাজ্য সরকার স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য ই সার্ভিস বুক চালু করতে যাচ্ছে। এতে কর্মচারীরা খুব সহজেই
নিজের সার্ভিস রেকর্ড দেখতে সমর্থ হবেন। আমি ডাইরেক্টর অফ গুড গভর্নেন্স নামক একটি নূতন অধিদপ্তর স্থাপন করার প্রস্তাব রাখছি। এই অধিদপ্তর সুশাসন, দপ্তরগুলি কার্যকারিতা বাড়ানো এবং নাগরিকদের জন্য বিভিন্ন নিয়মের বাধ্যবাধকতা হ্রাসের লক্ষ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সংস্থাগুলির সাথে কাজ করবে এবং জীবনযাত্রার সহযোগ সুগম করতে সাহায্য করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মহতী সভাপতি সকল সদস্যরা সুশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অন্যান্য জাতীয় স্তরের প্রতিষ্ঠানের সহযোগিতায় তথ্য প্রযুক্তি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি এবং নগর বিষয়ক ক্ষেত্রে নীতি বাস্তবায়ন করতে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই উৎকর্ষ কেন্দ্র রাজ্য সরকারকে সহযোগিতা করবে। এই সেন্টারটি 5 কোটি টাকা ব্যয় করা হবে। যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা গ্রহণে অক্ষম, রাজ্য সরকার তাদের জন্য সংবেদনশীল। আমি আনন্দের সাথে সিএম চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি এবং এতে 3 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত 10ম এবং 12ম স্তরের 100 জন ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি রাজ্য সরকার প্রদান করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুবই সংবেদনশীল। রাজ্যের জনগণকে চিকিৎসার জন্য রাজ্যের অভ্যন্তরে, রাজ্যের বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। তাই আমি সিএম জন আরোগ্য যোজনা 2023 সংক্ষিপ্ত CMJY 2023 নামক একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা চালু করার প্রস্তাব রাখছি, যা হবে সার্বজনীন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ছাড়া প্রস্তাব অর্থাৎ কাঠমোশনের নোটিশ দিতে চান, তার আগামী 9 জুলাই রবিবার 2023 তারিখে বেলা 2 ঘটিকার মধ্যে তাদের নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবেন। এখন প্রশ্নোত্তর পর্বের পূর্বে যাওয়ার পূর্বে আমি একটি প্রস্তাব পেয়েছি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়ের কাছ থেকে। আপনি একটু পাঠ করে শোনান। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাকে সময় প্রদান করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রুল 98I of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly মূলে আমি একটি অভিনন্দনমূলক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার অনুমতি পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রস্তাবটি এই সবার সামনে উত্থাপন করছি। অধ্যক্ষ মহোদয়, গত 4 জুলাই 2023 ইংরেজি তারিখে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের স্থায়ী বাসিন্দা, কর্মচারী, যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ কিশোরবাবু, কর্মচারী কর্মপ্রার্থী, দুঃখিত, কর্মপ্রার্থী রেকর্ড হবে। কর্মপ্রার্থী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ রাজ্য সরকারের অধিকৃত কর্পোরেশন, বোর্ড এবং বিভিন্ন PSU গুলোতে শূন্য পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীর PRTC থাকা বাধ্যতামূলক হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কর্মহীন বেকারদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুবই সময়োপযোগী এবং অভিনন্দনযোগ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় বলে রাজ্য সরকারের প্রতি আমার আনিত এই অভিনন্দনমূলক প্রস্তাবটি এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই হাউসের সকল সম্মানিত সদস্যগণের কাছে আমি বিনম্র আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবং এই প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃক উত্তর প্রদানের জন্য প্রশ্নগুলি আমি সদস্যদের নামের পাশে উল্লেখ করা আছে, আমি পড়ছি পর্যায়ক্রমে। আমি আমাদের এখন যারা তো অনেকে তো নেই, হয়ে যাবে না কেন বলছি, ম্যাক্সিমাম কোশ্চেনই তো
করেছেন যেন। না, এই জন্য তো এখন সুযোগ দিন। 1টা বাজে 10 মিনিট বাকি, সেকেন্ড আবার শুরু হবে কি আছে? তাহলে কোশ্চেনটা অবিচরি করে অবিচরি করে নিই। অবিচরি করে কোনো অসুবিধার কিছু নাই আমার মনে হয়। অবিচরি করে বলুন কোশ্চেনটা আমার মনে হয় সেকেন্ড আবার ওরা যদি আসে সুযোগ দিবেন। ওকে, ঠিক আছে। আব্দুল্লাহ স্মৃতিচারণ। ঠিক তো? মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার গত 24শে মে 2023 ইং বুধবার সকালে কমলপুর মহকুমার হালাহালিতে এক আত্মীয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। জীবনাবসানকালে তিনি স্ত্রী, এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 73 বছর। বিধুভূষণ মালাকার 1950 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গজেন্দ্র রাম মালাকার ও মাতার নাম মাতঙ্গিনী মালাকার। ছাত্র অবস্থায় তিনি বামপন্থী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এরপর 1969 সালে বিধুভূষণ মালাকার সিপিআইএম পার্টির সভ্যপদ লাভ করেন। তিনি সারা ভারত কৃষক সভা ও তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য ছিলেন। 1978 সালে ত্রিপুরার বিধানসভা সাধারণ নির্বাচনে 50 পাবিয়াছড়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে বিধুভূষণ মালাকার সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জনতার রায়ে প্রথমবার জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় আসেন। এরপর 1983, 1988, 1993, 1998, 2003 এবং 2008 সালে ওই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়ে আসেন। 2000 সালে বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সততা ও স্বচ্ছতাকে পাথেয় করে চলায় ওনার জীবনে একমাত্র একটি দিক ছিল। তিনি জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের সকলের সঙ্গে সুখে দুঃখে একান্ত আপনজনের মতন পাশে থেকে সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওনার সহজ সরল জীবনযাত্রা সাধারণ জনগণের সঙ্গে আন্তরিক ও অমায়িক ব্যবহারের জন্য দলমত নির্বিশেষে সকল অংশের জনগণের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে গভীর শোকাহত এই সভা প্রয়াত বিধুভূষণ মালাকারের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিক গত 13 জুন 2023 মঙ্গলবার বিকালবেলায় বিলনাস্থিত নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থতা বোধ করায় ওনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল 4:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, 1 পুত্র এবং 1 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 72 বছর। অমল মল্লিক 1951 সালের 26 সেপ্টেম্বর বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলোনিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কলেজে পড়াশোনা চলাকালীন সময়ে এনডিসিআই ছাত্র সংঘের সঙ্গে তিনি যুক্ত হন। 1973, 74 এবং 74-75 সালে পরপর 2বার বিলোনিয়া কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। 80-র দশক থেকে জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন পদে থেকে তিনি অবিভক্ত গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কিছুদিন টিএমসি দল থেকে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলে ফিরে আসেন। প্রয়াত অমল মল্লিক ওনার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে বিজেপি দলে যোগদান করে এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন। অমল মল্লিক 1988 এবং 1993 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিলোনিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসে দলের প্রার্থী হিসাবে পরপর 2বার জয়লাভ করেন। তিনি ত্রিপুরা রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন জনদরদী মানুষ ছিলেন। বিধায়ক হিসাবে বিধানসভায় তিনি জনস্বার্থ বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন ভাবে পরিষদের দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট সকল আপনজন হয়ে উঠেছিলেন। রাজনীতির পাশাপাশি প্রয়াত অমল মল্লিক ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী এবং মানবদরদী। জীবনের শেষ দিন পর্যন্ত একজন সমাজকর্মী হিসাবে মানব সেবায় নিজেকে যুক্ত রেখেছিলেন।
ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে এই সভা গভীর শোক ব্যক্ত করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা বিশিষ্ট প্রশাসক ও প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক বিশিষ্ট প্রশাসক তথা প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গত 25শে এপ্রিল 2023 তারিখে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 83 বছর। মৃত্যুকালে তিনি 2 কন্যা সহ জামাতা, নাতি নাতনি সহ বহু আত্মীয় পরিজন ও গুণমুগ্ধ রেখে গেছেন। উল্লেখ্য বছর 3 পূর্বে ওনার স্ত্রী তথা বিজয় কুমার স্কুলের শিক্ষিকা দীপালি চৌধুরী প্রয়াত হয়েছিলেন। হিমাংশু মোহন চৌধুরী জন্ম 1940 সালের 6 সেপ্টেম্বর। ওনার বাবা শশী মোহন চৌধুরী রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। হিমাংশু মোহন চৌধুরী আগরতলার উমাকান্ত স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর তিনি কলকাতা আশুতোষ কলেজ থেকে সফলতার সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন। অত্যন্ত মেধাবী হিমাংশু মোহন চৌধুরী অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় বসে সেখানেও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগদান করেন। আইএএস অফিসার হিসাবে তিনি কর্মজীবনে বিভিন্ন দপ্তরের উচ্চ পদে আসীন থাকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরে অতিরিক্ত সচিব সহ একাধিক উচ্চ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্য সম্পাদন করে গিয়েছেন। 2000 সালে তিনি কর্মজীবন থেকে স্বাভাবিক নিয়মে অবসর গ্রহণ করেছিলেন। 1971 সালে তিনি সোনামুড়া মহকুমা শাসক হিসেবে দায়িত্বে ছিলেন। ওই সময় তদানীন্তন পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক সেনাদের বর্বরচিত হামলার শিকার হয়ে ভারতে আগত লক্ষ লক্ষ শরণার্থীদের একটি বিরাট অংশ সোনামুড়া মহকুমা এসে আশ্রয় নিয়েছিল। প্রশাসনিক দায়িত্ব কর্তব্য পালনের উদ্দেশ্যে হিমাংশু মোহন চৌধুরী মহকুমা শাসক হিসাবে ভারতে আগত ওই সকল শরণার্থীদের ত্রাণ, আশ্রয়, চিকিৎসা সহ অত্যাবশ্যক বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। শরণার্থীদের প্রতি ওনার উদারতা মনোভাব আজও ইন্দো বাংলা উপদেশের মানুষের মনের স্মৃতিকোঠায় অম্লান হয়ে রয়েছে। যুদ্ধকালীন সময়ে প্রশাসনিক দক্ষতা ও ওই সকল শরণার্থীদের প্রতি তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার 1972 সালে হিমাংশু মোহন চৌধুরীকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন। তিনি রাজ্যে প্রথম ব্যক্তি যাকে ভারত সরকার প্রশাসনিক কর্মদক্ষতা ও নৈপুণ্যতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়েছিল। বাংলাদেশ থেকে আগত বিপদগ্রস্ত শরণার্থীদের প্রতি ওনার অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2013 সালে বাংলাদেশ শ্রেষ্ঠ সম্মান আউটস্ট্যান্ডিং ফ্রেন্ড অব বাংলাদেশ তথা বাংলাদেশের অসামান্য বন্ধু হিসাবে সম্মানে ভূষিত করেছিলেন। ত্রিপুরা বিধানসভা রাজ্যের কৃতি সন্তান হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বিধি আত্মার চিরশান্তি কামনা করছে। এর পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। এখন আমি ত্রিপুরা বিধানসভার প্রাক্তন মন্ত্রী বীরভূষণ মালাকার মহোদয়, প্রাক্তন বিধায়ক অমল মল্লিক মহোদয় এবং ত্রিপুরার প্রথম পদ্মশ্রী প্রাপক হিমাংশু চৌধুরী মহোদয় স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সবার উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য মৌনতা শুরু। শিশুসহ 7 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। উল্টো রথযাত্রা উৎসব উদযাপনের আনন্দের আবহ মুহূর্তে আতঙ্ক ও এক বিষাদঘন পরিস্থিতিতে পরিণত হয়ে ওঠে। দুই শিশুসহ 8 জন বিদ্যুৎস্পৃষ্ট মারা গিয়েছেন। এক আতঙ্ক বিষাদঘন পরিস্থিতি পরিণত হয়ে ওঠে ওই মুহূর্তে। কুমারঘাটের এই মর্ম বেদনাদায়ক ঘটনাটি শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র দেশবাসী শোকস্তব্ধ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট বড় মিলিয়ে আরো 15 জন আহত হয়েছেন। ত্রিপুরা সরকারের তরফ থেকে আকস্মিক মর্মান্তিক ঘটনায় আহতদের উন্নততর চিকিৎসার যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতালের চিকিৎসকরা আহতদের সুস্থ করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। রাজ্যের ইতিহাসে এই ধরনের বেদনাদায়ক ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। একেবারে শিউরে ওঠার মতো এই ঘটনায় সমগ্র রাজ্যবাসী আজও শোকে বিহ্বল। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায়
ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। পাশাপাশি দুঃখজনক এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। এখন আমি উড়িষ্যার বালেশ্বরে মর্মবেদনাদায়ক রেল দুর্ঘটনা এবং কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সবাই উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য অনুরোধ করছি। নীরবতা শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিএসসিটা করে ভাই, বিএসসিটা বিএসসি ওর টেস্টের পরে মাননীয় সদস্যগণের অবগতির জন্য আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভায় ওমেন লেজিসলেচার বেবি কেয়ার এবং এই ঘরের পাশেই আরেকটি ওমেন লেজিসলেচার রেস্টরুমের শুভ উদ্বোধিত হবে আজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই দুটি ঘরের শুভ দ্বারোদ্ঘাটন করবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ মাননীয় উপাধ্যক্ষ, মাননীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী, মাননীয় সরকারি মুখ্য সচেতক এবং মাননীয় বিরোধী দলের নেতা সহ সকল মন্ত্রী মহোদয়গণ, বিধায়ক বিধায়িকাগণ সহ এই সাংবাদিক ভাই বন্ধুদের সহ এই শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত থাকার জন্য, স্বল্পকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ রাখছি। এই সভা বেলা 2:25 পর্যন্ত মুলতবি রইল।
Jangan dulu. Hah? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা প্রস্তাব ছিল। বলুন। আজকে ফার্স্ট হাফে রুল 330 মোতাবেক যে 5 জনকে আমরা বলেছিলাম যে এখান থেকে আজকের জন্য ওনাদেরকে সাসপেন্ড করার জন্য, এখানে একটা, যেহেতু আমরা গণতন্ত্র প্রেমী, আমরা চাই যে গণতন্ত্রটা যেন এই হাউসে বজায় থাকে। তা আমার একটা প্রস্তাব থাকবে, সেই প্রস্তাব এই 331 যে সেই মোতাবেক, that provided that the house may at any time on a motion being made resolve that such suspension be terminated. আমি সুতরাং আপনার কাছে আমি আর্জি জানাচ্ছি যে তাদের সাসপেনশন আজকের জন্য কনসিডার আপনি করুন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আপনার এই প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করে আপনার এই বক্তব্যকে আমরা সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত যেটা হয়েছিল এটা প্রত্যাহার করা হলো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইবার ওই বিরোধিতা মনে হচ্ছে এটা হবে না, তবে একটা বক্তব্য, the gesture of honorable chief minister is most welcome and we welcome it. আমরাও আসলে we don't want to stop the house, বাজেট অধিবেশনকে আমরা বন্ধ করতে চাই না, কারণ মানুষের স্বার্থেই এখানে অধিবেশন হচ্ছে। তবে একটা জিনিস হলো যাদব বাবুর ব্যাপারে, we have brought the adjournment motion এবং আপনি বলেছেন তখন যে আমি শুনবো। বক্তব্য হলো if you had told me that yes it has been accepted, probably ওই আন্দোলনগুলো হতো না। বারবার আপনাকে আমরা বলছিলাম যে এটা স্টেটাস ঠিক, হোয়াট এভার ইট ইজ। আমাদের পক্ষ থেকে
আমাদের একটা দাবি থাকবে যে যেহেতু এই ধরনের একটা ভিডিও দেখার ব্যাপারে ইন দি হোল কান্ট্রি, আমি নিজেই দেখেছি, যাদব বাবু নিজে কেজে একটা চ্যানেলের মধ্যে উনি অস্বীকার করেননি, উনি বলছিলেন যে এটা এসছে এবং আমি এটাকে স্টপ করতে পারছিলাম। সো আই ডোন্ট থিঙ্ক এনি আদার প্রুফ ইজ রিকোয়ার্ড অন দিস। আমরা বিরোধী বেঞ্চের পক্ষ থেকে দাবি তুলব যে হি শুড বি সাসপেন্ডেড, সিম্বলিক সাসপেনশন হোক, যেটাই আপনি করবেন আপনি করুন। বাট যদি এটা না করে কি হবে? এমএলএ, মিনিস্টার, চিফ মিনিস্টার, ওনারা হচ্ছেন সমাজের জন্য আইকন। বহু মানুষ, হাজার হাজার মানুষ আমাদেরকে ফলো করছে। আমাদের এই ত্রিপুরায় মুখ্যমন্ত্রীও সেদিন গত বিধানসভায় বলেছে যে নেশামুক্ত ত্রিপুরা করতে গিয়ে যা যা করতে হবে উনি করবেন। এর যুবকরা নেশাগ্রস্ত, সামাজিক মূল্যবোধ এখানে অবক্ষয় হচ্ছে। এন্ড ইফ ইউ ডু নট টেক এনি অ্যাকশন, এটি কি মেসেজ যাবে? মেসেজটা যাবে যে বিধানসভায় যদি এমএলএরা, মন্ত্রীরা বসে দেখতে পারে এইসব জিনিস, ইট মিন এভরিওয়্যার এনিওয়্যার ইন দিস স্টেট এই সমস্ত ভিডিওগুলো দেখা যেতে পারে। এটার উপর কোনো আইনের কোনো ব্যবস্থা হবে, সমাজ কোথায়? সো উই ওয়ান্ট হি শুড বি সাসপেন্ডেড। এবং আরো প্রস্তাব দেব, যদি মনে করেন আপনি ইউ উইল নট সাসপেন্ড ইট, যদি মনে করেন ইউ উইল নট সাসপেন্ড ইট, আই এম টেলিং, তাহলে একটা নিন্দা প্রস্তাব পাস হোক এখানে, লেটস কন্ডেম ইট। আর যদি নিন্দা প্রস্তাবও এখানে আমরা যদি না করি, it will go wrong message for this state, for the people. Ever, now you take decision. Thank you. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার বুঝি না যে এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যতটুকু জানি, একজন মশলা হয় না। হ্যাঁ, অ্যাসেম্বলির কোনো নির্বাচিত সদস্যকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে, যেহেতু উইদিন দি হাউস ঘটনা ঘটেছে, সেখানে উই মে রেফার ইট এথিক্স কমিটি। তাও একটা প্রস্তাব মিন্স এটা কিন্তু হাউসের ব্যাপার না, চিঠি যাবে আপনার কাছে যে আপনি এটা এথিক্স কমিটি পাঠান। আপনি এর বেশি কিন্তু কিছু করার আছে বলে আমি মনে করি না। কার কি অভিজ্ঞতা আছে তারা বলতে পারে, কিন্তু আমার মনে হয় এথিক্স কমিটি ছাড়া কেমনে কি করবেন? আপনি হঠাৎ করে নিজের ইচ্ছা মতো করে দিতে পারবেন। যাই ঘটনা করে, কিন্তু এথিক্স কমিটিতে যাওয়া উচিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা চিঠি দিয়েছিলাম এই ব্যাপারে, এবং সেই চিঠিতে আমি বলছিলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে যা দেখছি, আপনি ইনকোয়ারি করুন এবং একটা ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করুন, এবং ইথিক্স কমিটিকে এটা জানানো। সেইটা দুর্ভাগ্যের যে আসলে এর মধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে, সে নিয়ে কিন্তু কোনো রকম কিছুই করা হয়। আজকেও যেটা প্রথম দিকে করা যেত, তা আমার মনে হয় না করাতেই এমন ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা একটা বাজেট অধিবেশনের জন্য খুব একটা সুখকর নয়। তা আমি দাবি করবো যে আমাদের বিরোধী দলনেতা অনিলবাবু যে প্রস্তাব দিয়েছেন, সে তার উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য যে প্রস্তাব এনেছে, আপনাকে যে চিঠি দিয়েছেন, সেই চিঠিটা হলো 31 বলছে, আমার কথাটাই উনি বলেছে, কিন্তু টেক ডিসিপ্লিনারি অ্যাকশন against Mr. Nath and also inform to the ethics committee of the assembly. এবার আপনার কম্পিউটারে আসুন, 270 supporting documentary evidence other than media. যদি মিডিয়া বলেও, আপনি কিন্তু চিঠি যা জানিয়ে দিয়েছে, আপনি কিন্তু পরে চিঠি দিলে পারতেন হাউসে এসব কথা না বলে যে আমি কিন্তু এই জিনিস যা পারলেন, কিচ্ছু দেন 277G, supporting documentary evidence other than media report should be submitted along with the complaint. Nothing is there. এটা আমি টেকনিক্যাল মশলা। এই জিনিসের জন্য একজনের মশলা, আরে এসপিজিটি, এসপি পিজিটি, কত কিছু আছে।
সেশনে আমি আগেও বলেছি 2 দিন হয়েছিল। আমার এই 31 বছর জীবনে দুবার একজন মুসলমান হয়েছে, একজন হয়েছে। সিমনার গণহত্যা, হাউস বন্ধ করে দিয়ে আমরা চলে গেছিলাম পুরো টিম। আরেকটা হলো মর্চনা। আর বাজেট সেশনে কোনোদিন হয় না, এবং ভারতবর্ষে কোনো নজির দেখাতে পারবেন না বাজেট সেশনের সময় একজন অংশ। আর রাজ্যের সাথে আমি এটা বললাম, আপনারা জানেন, আমার তো মনে হয় চিঠিটা যেটা দিয়েছে আপনি স্পিকারকে হেল্প করবো এখানে না, এই যে চিঠিটা এটা কিন্তু অ্যাসেম্বলির দেননি আমরা, এটা স্পিকার রুম আমাদের সবার জন্য, এটার জন্য হাউসের এত সময় নষ্ট করা আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। লিখে দেওয়া মানে স্পিকার স্যার, স্যার স্যার আমি মাননীয় পরিষদীয় দলের এই মন্ত্রী সিনিয়র মোস্ট মেম্বার একজন, যেভাবে ঘটনাটাকে লঘু করতে চেষ্টা করছেন। লঘু? শুনুন শুনুন, আপনার শুনেছি, শুনুন। আরে না, একটা ঘটনা, এটা যদি একদিনের ঘটনা হতো, পরপর 3 দিন হাউস হয়েছে যার সম্পর্কে অভিযোগ, 3টা দিন 3 দিনের এই ভিডিও নানাভাবে ভাইরাল হয়েছে দেশে। স্যার আমি শেষ করি, বিশ্বাস করি, এই ঘটনা সারা দেশে মাসখানেক ধরে সমস্ত মিডিয়াতে চলেছে। ঠিক আছে স্যার, এটা হতো না। হ্যাঁ, আজকে বাজেট সেশনে এইভাবে করতে হতো না আমাদের, যদি ইন দ্য মিন টাইম আপনার তরফ থেকে হোক, দলের তরফ থেকে হোক, একটা শব্দ নেই। আপনি বলছেন এটা এমন কি ঘটনা, পবিত্র বিধানসভার ভেতরে বসে কে বললো এমন? তিনি বলছেন তো উনি, না না, এমন কি ঘটনা কথা বলেননি। না না, এটা আসলে করা যায় না। আরে আপনি এইভাবে কথা বলছেন। স্যার আমি বলবো যে যদি অ্যাকশন না হয়, তাহলে দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে বার্তা যাবে ও বিধানসভাতে গিয়ে বিধায়ক এইসবই করেন। ঠিক আছে স্যার, মাননীয় বিরোধী দল নেতা যে প্রস্তাব দিয়েছেন, হয় এটা আপনি বলুন যে আপনার কাছে এথিক্স কমিটি বলছে না চিঠি আসেনি, চিঠি দিয়েছে, কিন্তু চিঠির পরে চিঠি গ্রাহ্য হলো না, কিন্তু মিটিং ডেকে এটাকে আবার বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করা হয়নি। চিঠি দেওয়ার পরে, চিঠি উত্তর পাওয়ার পরে মাননীয় বিধায়ক অশোকবাবুর তরফ থেকে কিন্তু আসেনি, কিছু আসেনি। আমরা ভাবলাম এটাই তো দুঃখের ঘটনা, সারা দেশে যে এরা হলো আর ত্রিপুরা রাজ্যে কেউ এটা বুঝলো না। এটা তো দুর্ভাগ্যের স্যার। না না, একমাত্র অশোকবাবু ছাড়া তো বাকি 3 মাস 3.5 মাস কেউ বুঝলো না। আপনারা তো বুঝলেন না। স্যার আপনি কোনো পত্রিকা পড়েননি? আরে আমি বলছি আপনারা তো বুঝলেন না। অশোকবাবু চিঠি না দিয়েছিলেন। না, তাহলে বুঝতে হবে, তাহলে 40 লক্ষ মানুষ সবাই বোবা ছিল, কালা ছিল। আরে আপনি কেন পাবলিকে টেনে আসে? সবাই বুঝেছে, দেখেছে। আপনি আপনার যে বক্তব্যটা বলছেন সেটাকে স্ট্যান্ড করুন। আমি তাই অশোকবাবু, মাননীয় অশোকবাবু, আমরা চাইছি না এটা লিগার করতে হয়, এটা নিন্দা প্রস্তাব হোক অথবা তার বিরুদ্ধে অ্যাকশন হোক, কি বলুন আপনি? অশোকবাবু তো চিঠিটাতে বলেছেন যে মিস্টার নাথ and also inform to the ethics committee of the assembly. সে তো অশোকবাবু বললেন। হ্যাঁ, অশোকবাবু চিঠিটার মধ্যে কিন্তু লিখেছি ইনকোয়ারি করুন আপনি, করে যদি দেখা যায় এটা সত্য। I am not authority of the inquiry. আমি একটা ভিডিওর ব্যাপারে এনকোয়ারি করার অথরিটি আপনার এখানে কেউই না। তাহলে মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাহলে এটা কোথায় কি হচ্ছে, where it will go now? সরি যাদব বাবু আজকে তো উনি নেই এখানে, তাহলে উনার ব্যাপারে হবেটা কি? মানে দেখুন, আইন দিয়ে তো সবকিছু হয় না। See, everything আমি একদম খুব ক্লিয়ার বলেছি, either you suspend him or otherwise নিন্দা প্রস্তাব নিয়ে নিন। অশোকবাবু একটা চিঠি লিখেছেন বলে ওইখানেই আমরা থাকবো এমন না। অশোকবাবু চিঠিতে বলেছেন এথিক্স কমিটিতে বিবেচনা করা। Don't only make the basis of his letter, even আপনার মতামত, আমাদের সবার মতামত, ইনক্লুডিং অল দি মিনিস্টার্স, আমরা যেন মানুষের কাছে একটা ভালো বার্তা দিতে পারি এই ব্যবস্থা নিই।
আইন দিয়েই তো আইনের সমস্যার সমাধান হবে না। প্লিজ টেল ইউর ডিসিশন স্যার। Actually, I am not sole authority to take the decision. It's your house-এর সবাই আছে, আলোচনা করে চিন্তা করা হবে। আমরা এটা স্যার, in this matter, I will wait, one minute. একটা জিনিস নিয়ে বারবার আমি কি হেল্প করতে পারি? বলুন। কোথাও কোথাও কিন্তু একটু ছাড়তে হয়, ধরতে হয়। আমি মিত্র সাহেব যে চিঠি দিয়েছেন, সেই চিঠির সাথে আপনি যেহেতু একটা চিঠি রিপ্লাই দিয়েছেন, উনি আমরা জানি সব জানলে হয় না। আপনার সাথে ধরুন আমি একজন ডিস্ট্রিক্ট জাজ, আমার সামনে খুন হলো, আমি কি তাকে জেল দিতে পারবো? আমি নো। সেই জন্য প্রসিডিউর আছে, ইচ্ছা করলে পারবে না। সেই জন্য বলছি মৃত্যুবাবু যে চিঠি দিয়েছে, সেই চিঠির প্রেক্ষিতে উনি পেপার মিডিয়া সহ যা যা আছে উনি পাঠিয়ে দেবে, উনি পাঠিয়ে দেবে। ইন দ্যাট কেস আপনি স্যার এথিক কমিটিতে পাঠান। পাঠাবো। পাশাপাশি এছাড়া যার বিরুদ্ধে অভিযোগ আছে, হ্যাঁ, ওই তো এথিক কমিটি মানে ওনাকে ডাকবে। হ্যাঁ, ইয়েস, ওনাকে তো বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। না, এখানে না, নিন্দা একটা লোক না, প্রশ্ন হলো এথিক কমিটি পাঠাতে হলে একটা চিঠি লাগবে তো। সেটাই। চিঠির সাথে এটা দিতে কি অসুবিধা, কি লজ্জা? আপনাদের আর আমাদের লজ্জা এরকম অনেক ঘটনা। আরে ভাই, মহাজী স্কুলে আপনি কি করেছিলেন রাতের প্রোগ্রামে? লজ্জা এটা কেন বলছেন সব কথা? কেন এসব কথা বলছেন? কোনটা না জানি আমি, কোনটা না জানি, কেন এসব কথা বলছেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, তোমার দেখা নাই রে, তোমার কম হয়েছে। মাননীয় অধ্যক্ষ কেন মহোদয়, এসব বলেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে ব্যাপারটা নিয়ে সকালবেলা থেকে যে আলোচনা চলছে, আমি জানি the extent of punishment যেটা হওয়া দরকার সেটা হবে না। We do understand compulsionটা কি। কম্পালশন কিছু না, এটা প্রুফ হতে হবে তো। আপনি আর একজন করে শুধু একটা করে শুনুন, প্রুফটা এই যে উনি নিজেই স্বীকার করেছেন যে আমি দেখেছি, তারপর এটাকে থামাচাবার দেওয়ার চেষ্টা করেছে, তেমনি এসে পড়েছিল, হঠাৎ করে নোটিফিকেশন এসে পড়েছে, কি করব। হি ওয়াজ ওয়াচিং দিস ফর কোয়াইট সাম টাইম, হি ওয়াজ স্ক্রলিং এগেন এন্ড এগেন, এবং সে স্বীকার করেছে, তার স্টেটমেন্ট রেকর্ড রয়েছে। এটা আপনিও শুনেছেন, আমি শুনেছি, চিফ মিনিস্টার শুনেছি, হোল কান্ট্রি শুনেছে। এখন হচ্ছে সকালবেলা আমাদের আচরণে নেমিং হয়েছে, আপনার ডিসিশন দিয়েছেন, উই অ্যাবাইড। এই জায়গায় হাউসের পবিত্রতা নষ্ট যে যিনি করেছেন, ফরগেট আইনানুগ ব্যবস্থা, তার পানিশমেন্ট, তার বিধায়ক ইস্তফা সব ভুলে যান। কান্ট্রি পাস এক নিন্দা প্রস্তাব পাস করা যায় না, এটা তো করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উই নো ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, মোরালিটির উপর কথাবার্তা বলেন। উনি চুক্তি মেরে বসে থাকবেন সেটা তো মানা যায় না। ঠিক আছে, wait, he's the leader of the house, he has got something role to play, he has got some role to play। সুদীপ বাবু, কাজে এই যে নিন্দা প্রস্তাব, as per rule 98 of the rule of procedure and conduct of business, ওয়েট, সুদীপ বাবু, আমি একটা নিন্দা প্রস্তাব এই মর্মে মুখ করতে চাইছি যে মাননীয় বিধায়ক যাদবলাল নাথ এই হাউসের এই পর্নোগ্রাফি দেখার প্রেক্ষিতে যে পবিত্রতা নষ্ট হয়েছে, এই হাউস সর্বসম্মতভাবে উনাকে কন্ডেম করছে, এই আচরণকে ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। That is the resolution. ওকে, ঠিক আছে। এবার The leader of the house and the opposition leader can very well accept this resolution. না, ওয়েট, তখন সমাধান শেষ। আপনি এইটাও করবো না, আমরা কোনো ব্যবস্থাও নেবো না। না, শুধু এটা লিঙ্গারি এটা তো হতে পারে না। We are not sending good signal. সুদীপ বাবু, And I tell you one thing, আপনি বলেই I যান। tell you one thing, people of this my state, we might be in the opposition, but my relation with the chief minister since my childhood, we know he is a perfect gentleman. It does not, we will not speak well of him,
কন্ডেম দিস ইনসিডেন্ট এটা প্রত্যাশা করবো একজন চ্যাম্পিয়ন হয়ে থাকেন আপনার শেষ হয়েছে ফুল নেটিভে থাকে ওনাকে ইজ টু রাইজ এন্ড কন্ডেম দিস ইনসিডেন্ট আপনার শেষ হয়েছে আনটিল আনলেস এনি প্রুফ আবার উনি স্বীকার করেছেন তো না 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 প্লিজ ডোন্ট ডিফেন্ড হিম আপনি আর্গুমেন্ট প্লিজ করছেন ডোন্ট ট্রাই টু ডিফেন্ড হিম উনি নিজে বলেছেন না 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 উনি নিজে বলেছেন না না রাখেন মাননীয় অধ্যক্ষ মহোদয় না না এভাবে একটা নোংরা জিনিসকে আবার যে আর চাকরি করছে পাবলিক কিন্তু আর জনতা কিন্তু এটা ব্যাড মেসেজ ঠিক আছে পাবলিকের আম জনতার কাছে একটা ব্যাড মেসেজ যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো উনি যাতে এই নিন্দা প্রশ্নটা হাউসে অ্যাপিল করেন এবং উনি এটাকে যেন ওই সবাই মিলে এটা পাস করা আপনি যথেষ্ট অভিজ্ঞতাবান এবং শিক্ষিত মানুষ একটা ভিডিওগ্রাফি কত পাবলিশ হলে শুনুন এটাকে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আনতে হয় কোন খবরের কাগজ যখন উঠে এই খবরে প্লিজ প্লিজ কথা প্লিজ এই ভিডিওটাকে এই খবরের কাগজ এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি সুতরাং আমি আপনাকে আরে মাইকটা কি হলো আরে মাইকটা বন্ধ করুন গোপাল মাইকটা বন্ধ করুন প্লিজ এই ভিডিও সত্যাসত্য যাচাই হয়নি কমিটি হবে এইভাবে যাদুবাবু যেটা দেখেছিলেন এই ভিডিও সত্যাসত্য যাচাই হোক মিডিয়া দেখিয়েছে রাস্তা পৃথিবী দেখেছে দেশবাসী দেখেছে ওনাকে ওনার প্রমাণ মানে নিজেকে হাজিরে প্রমাণ দিতে হবে ব্যাখ্যা করতে হবে ওনাকে বলার সুযোগ দিতে হবে একতরফা বিচার হবে না ওয়ান সাইডেড বিচার হয় না আর ওয়েট না এটিস কমিটি ইজ দেয়ার এডিট কমিটি করবে আরে ভাই এটিস আছে তো এডিট কমিটি আছে তো এটিস কমিটি ইজ দেয়ার এডিট কমিটি আছে এটা আছে তো কি গুম্বান্ত আপনার মেম্বার তিনি যে ওনার গুম্বাঙ্গ রাখেন আপনার মেম্বার যখন স্পিকার তিনি দিল যখন স্পিকার তিনি দিল না কেন ফার্দার কোনো কমিউনিকেশন নাই আপনারা তো ঘুমিয়েছিলেন ফার্দার কোনো কমিউনিকেশন নাই আপনার মেম্বার তরফ থেকে উনি চিঠি দিয়েছেন উনি 31 তারিখ আমি চিঠি রিপ্লাই দিয়েছি বাই অর্ডার সেক্রেটারি 6 এপ্রিল এরপরে কোনো কমিউনিকেশন নাই আমি ভাবলাম উনি স্যাটিসফাইড নেক্সট ইস্যু প্লিজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট এথিক্স কমিটি ইয়ে হবে সিস্টেমে আসবে এথিক্স কমিটির হয়তো আপনি যারা করান তারা কিছু কাছে চাপিয়ে করাবেন আজকে Honorable Speaker, see, আপনার অর্ডার হবে You put my resolution to vote. You can put your order I have to moved the the speaker. resolution. You can let business advisory committee report উত্থাপন ও গ্রহণ মাননীয় সদস্যগণ সবার পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট পেশ বিবেচনা ও গ্রহণ করা বিধানসভার বর্তমান অধিবেশনে 7 জুলাই শুক্রবার 2023 তারিখ থেকে 13 জুলাই বৃহস্পতিবার 23 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে সেই রিপোর্টটি সভায় পেশ করার জন্য আমি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনে 7 জুলাই শুক্রবার 2023 তারিখ থেকে 13 জুলাই বৃহস্পতিবার 2023 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে তার রিপোর্ট সভায় পেশ করছি। এই রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। মাননীয় উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ঘুরে দিচ্ছি। প্রস্তাবটি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভায় একমত। যারা এই সভার পক্ষে আছেন তারা হা বলবেন।
যারা এই প্রশ্নের বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব রিপোর্টটি সভা কর্তৃক গৃহীত হইল। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডে নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন ওই মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন কর্তৃক যুগ্মভাগে আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। কোশ্চেন yes, sorry, কোশ্চেন সরি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন মহোদয়। প্রশ্ন উত্তর পর্ব। এখন আমি সদস্যগণের নাম ডাকবো। সদস্য নামে তাদের পাশে উল্লেখিত তারকা চিহ্নিত প্রশ্নের নাম্বার জানাবেন। এরপর সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়গণ প্রশ্নের উত্তর প্রদান করবেন। মাননীয় সদস্য শ্রী রামু দাস, মাননীয় সদস্য শ্রী রামু দাস, মাননীয় সদস্য শ্রী রামু দাস, মাননীয় সদস্য শ্রী বিরজিৎ সিনহা, মাননীয় সদস্য শ্রী বিরজিৎ সিনহা। আমি বলবো, বলুন। মাননীয় স্পিকার স্যার, admitted question number 25. মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার সাহেব, মাননীয় মন্ত্রী মহোদয় উত্তর দিন। আমাদের মাননীয় সদস্য যে কোশ্চেনটা, বর্তমান রাজ্য সরকার রাজ্য ওয়াকফ বোর্ড সম্পত্তি পরিমাণ 373 একর এবং রাজ্য 812টি মসজিদ রয়েছে। সুদীপ বাবু, আপনার দলের মানুষকে প্রশ্ন রাখলেন, আপনি চলে যাচ্ছেন। সুদীপ বাবু, সাপ্লিমেন্টারি আছে কিছু আপনার? তৃতীয় প্রশ্নটি এনেছেন যুগ্মভাবে। শ্রীমতী স্বপ্না দেববর্মা, শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী দিলীপ কুমার রিয়াং ও শ্রী বিশ্বজিৎ কলই এবং শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়রা। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়, মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়, আমি বলছি দাঁড়ান, আমার মনে হয় লিডার অফ দ্য হাউস শুড ইন্টারভেন, আর রতন বাবুকে বলবো, আপনারা তো বিরোধীতে ছিলেন। হোয়াট ইজ দিস গোয়িং অন? ইউ আর স্পয়লিং the etiquette and dignity of the house. What is this? মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহাশয়, admitted question number 99. মাননীয় মন্ত্রী মহোদয় উত্তর দেবেন। সুশান্ত বাবু, বসুন। সুশান্ত বাবু, Next.
না প্রশ্নটা আমি করুন এমনি বলবো প্রশ্ন এই তো আছে তো প্রশ্নটা আমি করুন এই আরে অতিথি জানে তো বাদ দেন না সন্ধ্যার সময় এক কথা বলে ঠিক আছে সন্ধ্যার সময় প্লিজ ইভিনিং কিশোর বর্মন বাবু আপনি প্রশ্ন করেছেন তো? আরে ভাই দাঁড়ালে কি উত্তর দাঁড়া দেখে দাঁড়া মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উত্তর দিন। থাকো না বই থাকো না আরে ঠিক আছে প্রশ্ন এক আরে সুশান্ত বাবু প্লিজ তোমার ভয়েস হচ্ছে সুশান্ত বাবু সুশান্ত বাবু ডোন্ট এক্সাইটেড সুশান্ত বাবু সুশান্ত চৌধুরী বাবু ডোন্ট এক্সাইটেড গোপাল বাবু না ভয়েস প্লিজ ভগবান বসুন না না আরে সুশান্ত কমরেড গোপাল রায় ডোন্ট এক্সাইটেড কমরেড গোপাল রায় আরে আরে ভগবান বাবু আরে না সুশান্ত বাবু সুশান্ত ওনার বয়স হয়েছে কমরেড গোপাল রায় ওই দিনই এসে কিন্তু তারপর সার হয়ে গেছে যেদিন কমরেড হয়ে গেছেন আমরা সেদিন আর কোনো ফ্রেন্ডস পাবেন না ত্রিপুরার কোনো মানুষ আপনাদের বিলিভ করবে ক্লিয়ার তো ওনার বয়স হয়েছে প্লিজ না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গোপাল থেকে বলালি বলবে প্লিজ বলুন সুশান্ত বাবু আরে ওনার বয়স হয়েছে প্লিজ ডোন্ট ট্রাই টু অ্যাকসেপ্ট দিস প্লিজ শান্ত করুন গোপাল বাবু শান্ত হন প্লিজ माननीय अध्यक्ष महोदय प्रश्न एक माननीय विधायक श्री किशोर बर्मन जी प्रश्न रेखेছেন यहाँ की सत्य जे नलछर विधानसभा निर्वाचनी केंद्रे अंतर्गत एलाकाते कोनो महिला महाविद्यालय उत्तर হচ্ছে হ্যাঁ यहाँ सत्य जे नलछर विधानसभा निर्वाचनी केंद्रेर अंतर्गत एलाकाते कोनो महिला महाविद्यालय दुई नम्बर प्रश्न उनी करेছেন उक्त एलाकाय महिला विद्यालय स्थापनेर कोनो परिकल्पना दफ्तरे रयेछे किना उत्तर হচ্ছে उक्त एलाकाय महिला महाविद्यालय स्थापनेर कोनो परिकल्पना राज्येर उच्च शिक्षा दफ्तरेर आपातत नेই प्रश्न 3 থাকলে কবে নাগাদ চালু হবে যেহেতু 2 নম্বর প্রশ্নের যে উত্তর দেওয়া হয়েছে সেই কারণে এর পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্নই আসবে সাপ্লিমেন্টারি আচ্ছা মাননীয় প্রশ্নকর্তাকে বলছি যিনি প্রশ্ন করবেন যিনি প্রশ্ন করেছেন উনি দ্রুত করে সাপ্লিমেন্টারি করতে পারবেন এবং ওনার সাপোর্টে আরেকটা ওর 3টে করে টোটাল সাপ্লিমেন্টারি অ্যালাউ করা হবে ঠিক আছে বলুন ধন্যবাদ অধ্যক্ষ মহোদয় আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রীর অবগতির জন্য জানাতে চাই স্যার আমি গত 2 বছর ধরে নলছড়ে যারা যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করছেন তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আমি উৎসাহ বর্ধন করছি সেখানে আমি লক্ষ্য করলাম যে আমাদের নলছড়ের জন্য গৌরবের ব্যাপার যে আমাদের এখানে ছাত্র চাইতে ছাত্রীদের পাশের সংখ্যা খুব বেশি কিন্তু তার সাথে এও পরিতাপের বিষয় যে আমাদের নলছড়ের ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখানে সবচেয়ে বেশি কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে 12 পাস করার পরে বা 12 পাত্রত অবস্থায় যে 18 বছর পূর্ণ হচ্ছে তখনই অধিকাংশ মেয়েদের সেখানে বিয়ে দেওয়া হচ্ছে আমি যখন বিষয়টা অনুসন্ধান করতে চেষ্টা করলাম গার্জিয়ানদের সাথে কথা বললাম তখন তারা একটা বিষয় আমার সামনে এনেছেন
বিশেষ করে সেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবার বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি। আমাদের এখান থেকে হয় বিশালগড়, নয় উদয়পুর, নয় ওইদিকে বিলোনিয়া, নয় আগরতলা, এই সমস্ত স্কুলে কলেজে আমাদের নলছড় থেকে অত্যাধিক দূরে। আমাদের এখানে সোনামুড়া কলেজ আমাদের আছে, কিন্তু সোনামুড়া কলেজে আজকাল কিশোরবাবু সাপ্লিমেন্টারিটা বলুন প্লিজ, সাপ্লিমেন্টারিটা বলুন, আপনারা মূল জিনিসটা কি জানতে চান? সেটাই আমি বলছি স্যার। সোনামুড়া কলেজে আজকাল ছাত্রীরা কলেজে যেতে ভয় পাচ্ছেন এবং গার্জিয়ানরাও সোনামুড়া কলেজের ছাত্রীদের পাঠাতে ভয় পাচ্ছেন। কারণ হচ্ছে সেখানে আজকাল লাভ জেহাদের যে তৎপরতা সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে, তার প্রকোপ আমাদের এখানে শুরু হয়েছে, যার ফলে গার্জিয়ানরা এবং ছাত্রীরা সেখানে যেতে ভয় পাচ্ছেন। তো সেই কারণে একটা বড় কারণ আছে। এছাড়া আমাদের মহিলারা নলছড়ের মধ্যে, বিশেষ করে সারা ত্রিপুরাতে, আমরা যে এসএইচজি যেই মহিলাদের সাথে যে যুক্ত, আমাদের নলছড় কিন্তু সবচেয়ে এগিয়ে আছে। অর্থাৎ আমাদের মহিলারাও সেখানে স্বাবলম্বী হতে চান সমস্ত দিক থেকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু দূর দূরান্ত থেকে ছাত্রীরা আসতে, যেরকম লোকাল যে কনভেন্স আছে খুবই স্বল্পতা, প্রচুর ব্যয়বহুল, এই কারণে তারা না তো উদয়পুর যেতে পারছেন, না বিশালগড় যেতে পারছেন, না আগরতলা আসতে পারছেন, না সোনামুড়া ওই ভয়ে যেতে পারছেন। স্বাভাবিক কারণে এখানে আমাদের একটা মহিলা কলেজ স্থাপন করা আমাদের খুবই দরকার, বিশেষ করে আমাদের এই কম বয়সে বিয়ে রোধ করার ক্ষেত্রে এবং মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে, শিক্ষিত করার ক্ষেত্রে একটা সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়টা এখানে উত্থাপন করেছেন মাননীয় বিধায়ক, যে ওখানে একটা মহিলা কলেজ করা যায় কিনা, আমি আপনার মাধ্যমে অবগত করতে চাই যে নলছড় বিধানসভা এলাকার কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়াতে অবস্থিত, তার সন্নিকটে। আর একটা রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়ে, সেটা সরকারি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে। তো কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া এবং রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়, এর মধ্যে আপনার আর্ট, সায়েন্স এবং কমার্স এই তিনটি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এবং নলছড় বিধানসভার কেন্দ্রটি উক্ত দুটি মহাবিদ্যালয় থেকে বেশি দূরও নয়। তো এখান থেকে প্রতি বছর যে সংখ্যক ছাত্রী ওই এলাকা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে, তারা ওখানে ভর্তি হতে চায়, এবং তার চেয়েও যে সংখ্যক ভর্তি হতে চায় তার চেয়ে বেশি সংখ্যক সিট ওই উক্ত মহাবিদ্যালয়ে দুটিতে আছে। এবছর 2023 নলছড় বিধানসভা কেন্দ্রের 9টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় 190 জন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবং তারা ওখানে অ্যাপ্লাইও করেছেন, বেশি সংখ্যক লোক ওখানে ভর্তি হয়েছে। তবুও মাননীয় বিধায়ক যেহেতু বলেছে, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এবং ছাত্রী সংখ্যা যদি বৃদ্ধি পেলে ওই এলাকায় নতুন মহাবিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা নেওয়া যেতে পারে। মাননীয় বিধায়কের স্বপ্না মজুমদার মহোদয় বলুন, কি বলছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রশ্ন করেছেন, সেখানে আমার বিধানসভা সম্পর্কিত, সেখানে একটা যদি মহিলা মহাবিদ্যালয় হয় ভালো হয়। আমার এখানে দরিদ্র সীমার নিচে অনেকে বসবাস করেন, এবং সেখানে মেয়েরা যে বিলোনিয়াতে গিয়ে পড়াশোনা করবে, মেয়েদের এখনকার যুগের যে অবস্থা, গার্ডিয়ান অনেকে হয়তো মেয়েদের সঙ্গে থাকতে পারবে না পারিবারিক কারণে। তো আমার এলাকাতেও যদি একটা উমেন্স কলেজ খোলা হয়। এলাকার নামটা বলুন। 34 রাজনগর। ঠিক আছে, আপনি আপনারটা মাননীয় উত্তর দেবেন। ঠিক আছে, ঠিক আছে। সারা ত্রিপুরাতে মহিলা কলেজ একটাই আছে, আমাদের আগরতলাতে উমেন্স কলেজ। তো ভবিষ্যতে আমরা চাইছি, আমরাও চাই যে মহিলা কলেজ বৃদ্ধি পাক। তো তার বিবেচনা নিশ্চয়ই দপ্তরের যে নির্দিষ্ট যেসব রুলস রেগুলেশন দেখে নিশ্চয়ই সেটা যেহেতু বছরে এনেছেন, আমরা দেখব আগামী দিনে। আমরা তো চাই সব জায়গায় সবকিছু বিবেচনা করে সেখানে ছাত্রীদের কি অবস্থা, সেখানে সংখ্যাগত, এর পাশে আর কোনো কলেজ আছে কিনা, সব দেখে বিবেচনা করে নিশ্চয়ই এটা বিবেচনা।
মাননীয় সদস্য শ্রী রামপদ জামাতিয়া মহোদয়। রামপদ। নমস্কার স্পিকার মহোদয়, আমার কোশ্চেন স্টার্ট 105। স্টার্ট কোশ্চেন নম্বর 105। প্রশ্ন, রাজ্য ও বহিরাজ্যে বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণ ভাতা, ট্যাক্সি ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, রাজ্য ও বহিরাজ্যে বিধায়ক মন্ত্রীদের ভ্রমণ ভাতা, ট্যাক্সি ভাড়া বাড়ানোর সরকারের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। 2, বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণের সময় ভাড়ার রসিদ নেওয়াটি এক্সেম্পশন দেওয়ার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণের সময় ভাড়ার রসিদ নেওয়াটি এক্সেম্পশন দেওয়ার জন্য আইন সংশোধন করা প্রয়োজন। স্পিকার মহোদয়, সাপ্লিমেন্টারি, আমার বিষয়টা হচ্ছে কি, যেটা যেমনই করে হোক, আইন করে হোক, যেমনই করে হোক ভাবে এটা করা হয়। কারণ দেখা গেছে আমরা বিধায়করা যখন বা মন্ত্রীরা যখন বাইরে বছরের একবার আমাদের যে ভ্রমণের বিষয় বা কোনো অফিসের কারণে বাইরে যাওয়ার বিষয়, তখন দেখা গেছে স্টেশন থেকে যেমন এয়ারপোর্ট থেকে ত্রিপুরা ভবন, ক্যালকাটা বা দিল্লি, তখন যাওয়ার পর দেখা গেছে ট্যাক্সি তো ওইখানে ভাড়া যে যে বর্তমানে তাই হয়, কিন্তু দেখা গেছে যে এটা প্রভিশন আছে বিল সাবমিশনের সময়, তখন তাদের এখান থেকে ট্যাক্সিওয়ালা এখান থেকে মানি রসিদ নিয়ে আনতে হবে। তো ভারতের সংবিধানে, সংসদীয় গণতন্ত্রে সর্বোচ্চ পদাধিকারী এবং সম্মানধারী বলা যেতে পারে এমএলএ এবং এমপি। দেখা গেছে পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুধু এমএলএ এবং এমপি প্রবেশ করতে পারে, এটা দেখার জন্য। অথচ অত মর্যাদাপূর্ণ ইয়েতে ডিগনিটি মানে ইয়ের জন্য এই পদে থাকার পরও ওইখানে ট্যাক্সি উঠার পর ট্যাক্সিওয়ালার পেছনে পেছনে রসিদের জন্য যাবো, এটা সত্যি ঠিক নয়। এটা অবশ্যই দেখা উচিত। এবং এরকম আমার এখানে কিছু তথ্য আছে যেগুলি দেখে যেটা নিয়ম পরিবর্তন হলে করা যেতে পারে। বিভিন্ন এনজিও বা যেটা সেমি গভর্নমেন্ট বলা যেতে পারে, যে ওএনজিসি বা এইসব যারা কোম্পানিরা আছেন নবরত্ন, ওনারা এইভাবেই দেন যে কতগুলি ফিক্স তাদের, যেমন ক্যালকাটা এয়ারপোর্ট থেকে ক্যালকাটা সিটি বা দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি ভবন বা এটা তাদের একটা গেস্ট হাউস, ওখানে ফিক্স করে দেওয়া হয় আপ অ্যান্ড ডাউনের। আপনি যেখানেই যান ওইখানে আপনি যান তুলে দেওয়া হয়। যেমন এর সাথে সাথে দেখা গেছে এয়ার টিকেটের ক্ষেত্রেও আমাদের কিছু বিচার বিবেচনা করা দরকার। কারণ ওই 2016-17-তে এটা 14-তে তৈরি হয়েছে, আমি এটা দেখলাম অনেক জায়গার মধ্যে অনেকটা বৈষম্য হয়ে আছে। তো কতগুলি জায়গার মধ্যে দেখা যাচ্ছে ওই অনেকটা আমাদের ক্ষতি স্বীকার করতে হচ্ছে। হ্যাঁ, তার জন্য স্পিকার মহোদয়, আমার এখানে মোটামুটি একটা তথ্য আছে, সময়টা বাঁচানোর জন্য আমি আপনার এখানে দিয়ে দেবো। তবে আমার একটা আর্জি থাকবে, আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে এই মানি রিসিভ ব্যাপারটা এক্সাম্পশন করা। আর একটা বিষয় হচ্ছে ওই এখান থেকে এখানে যাওয়ার যে বিষয়গুলি এর বিষয়, এগুলি এয়ারপোর্ট সিটি এবিসি ডি ক্যাটাগরি এইসব কিছু আছে, এগুলি দেখে যাতে করা হয় এবং নিয়ম তৈরি করা হয়। তো প্রয়োজন হলে আমি এটাকে আপনার কাছে দিয়ে দিতে পারি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের রাজ্য বিধানসভায় একটা আইন রয়েছে 2008-এ, পরবর্তী সময় লেটেস্ট আমরা যেটা অ্যামেন্ডমেন্ট করেছি 2019-এ। ওই সময় আমাদের ভ্রমণ ভাতা থেকে আরম্ভ করে ডিএ টিএ এগুলি সব ডাবল করে দিয়েছিলাম। যদিও আমাদের রাজ্যে তবুও অন্য রাজ্যের তুলনা কম। যাই হোক, যে বিষয়টা উনি বলছেন যে ওনার ওই যে রিসিপ্টটা ভাড়ার রসিদ দেওয়াটা এক্সেম্পশন দেওয়ার জন্য আইন সংশোধন
ব্যাপারটা হলো, এটা আমরা কোনখান থেকে এনেছি? আমরা এনেছি in respect of journey on tour to a first grade officer serving in connection with the state of Tripura. রাজ্য সরকারের যারা গ্যাজেট অফিসার ফার্স্ট গ্রেড তাদের কিভাবে করে সেটাকে আমরা ফলো করছি। এই জন্য আমরা বিলে এটা ঢুকিয়েছি। রিসিপ্ট এখানে লাগে, নতুবা ডিডিও কিভাবে বিল পাস করবে। এখন বর্তমান আধুনিক ব্যবস্থা দেখা গেছে অনেক সময় রিসিপ্ট পায় না, এটা ফ্যাক্ট। রিসিপ্ট পায় না, ফ্যাক্ট। কিন্তু তাহলে কি করবে? তাহলে গ্যাজেট অফিসাররা কি করে? তারা করে কি নিজেরা সেলফ সার্টিফিকেট দিয়ে দেয়। সেলফ সার্টিফিকেট, সেলফ সার্টিফিকেট দিলে অটোমেটিক্যালি এটাকে, কারণ যেহেতু যদি আমি কিচ্ছু না দিই ডিডিও পাস করবে, এটা আটকে দেবে, আইনটা যেহেতু আছে। তো ওরা গ্যাজেট অফিসার, তারা দায়বদ্ধ অফিসার, এবং এমএলএরা তো অবশ্যই আমরা রেসপন্সিবল। সেক্ষেত্রে আমার মনে হয় প্রবলেমটা দেখা দিয়েছে অ্যাসেম্বলির ক্ষেত্রে। সেক্ষেত্রে এমএলএরা টোর করে আসে, যেমন এয়ারপোর্ট টু ত্রিপুরা ভবন, সেখানে যে একটা ধার্য না, সেখানে একটা ওই এমএলএ সে ঘুরে এসে সেলফ সার্টিফিকেট যদি দিয়ে দেয় হবে। কিন্তু দেখতে হবে 300 টাকার জার্নির মধ্যে যদি আমি 1000 টাকা দিয়ে দিই, সেটা তো আবার এটা করবে না। কিন্তু রেসপন্সিবল এমএলএরা রেসপন্সিবল। সুতরাং আপনার অ্যাসেম্বলি সবাই খুব, আপনাদের সেক্রেটারি কিন্তু এইসব প্রশ্ন উঠে না, রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু আপনার সেক্রেটারি, সেই জন্য সেলফ সার্টিফিকেট যদি দেয় এমএলএরা, এটাকে গ্রহণ করা উচিত। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার মনে হয় আপদ অভিভাবকটা ঘোষণা করে বলতে পারেননি। উনি বলতে সরকার থেকে একটা নির্ধারিত ধার্য চাইছেন, কত টাকা পর্যন্ত, আপ টু এত টাকা পর্যন্ত ফিক্সড, কম হোক বেশি হোক না। এটা তো ভুল। আমি ধরুন আমি অনেক কিলোমিটার আমি জার্নি করবো, কি আমার পারবে না? আরে ট্রাভেলিং ভাড়া বাড়বে, আমরা তো 24 টাকা করে পার কিলোমিটার, কেন ফিক্স করে দেবো আমি? এটা তো আমি, উনি এসে বলবে, এমএলএদের বিশ্বাস করতে হবে। আপনি যে 300 টাকা বললেন, যেটা আমি একটা কথা বললাম, আমরা এয়ারপোর্ট থেকে ত্রিপুরা মনে যদি 300 বা 400 টাকা আমি জানি যেটা লাগে লাগবে, এমএলএ তো আর মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, 300 টাকাটা যদি 3000 বলে নিশ্চয়ই এটা আমাদের সন্দেহ দেখা দেবে, আর এমএলএ এসব করবেও না। সেলফ যদি সার্টিফিকেট দিয়ে দেয়, এটাকে গ্রহণ করা উচিত। এটা আমাদের গভর্নমেন্ট গ্যাজেট অফিসারে, ফার্স্ট ক্লাস অফিসারে তাই করছে। তাহলে আমার মনে হয় এরপরে যদি আর অ্যামেন্ডমেন্ট করতে হলে এটা টোটাল কিন্তু স্টেট গভর্নমেন্টের অন্য জিনিসগুলিকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমরা ওখান থেকে আমরা এনেছি, রিচ করে দিলে তো আমরা এখান থেকে তাহলে এমএলএ কোথায় না কোথায় যাবে আমি কিভাবে জানি? উনি তো বাইরে গেলে 300 কিলোমিটার হবে, 300 into 24 যা হবে হবে। এটা আমার প্রশ্ন এসছে এখানে, এখানে রিসিপ্ট চাইছে। রিসিপ্ট যদি না আনতে পারে, কেউ কেউ আনতে পারে, যদি কোনো কারণ না, এখন মডার্ন সিস্টেমে রিসিপ্ট পাবেন না, ইন দ্যাট কেস সেলফ সার্টিফিকেট দিলে এমএলএরা চলবে। আর অনারেবল স্পিকার, আরেকটা বিষয় এখানে আছে, দেখা গেছে যে এখনো এমএলএদের জন্য এসি, টু টায়ার বা ফার্স্ট এসি এইসব দেওয়া হচ্ছে। এটা এয়ারে এখান থেকে দিল্লি বা জম্মু এইসব কিছু দেওয়া হচ্ছে না। অথচ দেখা গেছে এসিতে যেতে গেলে পর আমাকে কলকাতা যেতে 1600 কিলোমিটার যেতে হবে। তো এতে সময়ের সাপেক্ষ, এবং তার জন্য দেখা গেছে যেমন আগরতলা থেকে কলকাতা যেতে আমরা আসাম হয়ে করি না, এটা স্পেশাল জোন হিসাবে বিভিন্ন কর্মচারীর ক্ষেত্রেও ওরা ডাইরেক্ট এখানে পারমিটেড এরকম লিমিট বাই ইয়ার এরকম লিখে দেয়। তো আমাদের ক্ষেত্রে অবশ্যই এটা হওয়া উচিত সময়ের বিষয়। এখন এয়ার ফেরত এরকম না যে পরশুদিন পাটনা থেকে বাইয়া কলকাতা হয়ে আসলো, আপ ডাউন 13,000 টাকা গেছে, অথচ আপনি সময়ও যাবে আর বাই রুটে ট্রেনে গেলে পর মোটামুটি এরকমই চলে যায়। তো তার জন্য এটাও আমার আবেদন থাকবে যে এয়ার ফেয়ারটা কতগুলি জায়গার মধ্যে এটা ফিক্স করে দেওয়া, মানে এই জায়গার মধ্যে এয়ার ফেয়ার পারমিটেড এইভাবে দিলে। এখানে ব্যাপারটা কি, যে বিষয়টা করতে হবে, স্বপ্না দেববর্মা, রঞ্জিত দেববর্মা, ফিলিপ কুমার দেব রিয়ান, বিশ্বজিৎ কলই, পাঠালাল জমাতিয়া একটা কোশ্চেন এনেছিলেন।
এমএলএদের বেতন ভাতা বিষয় সেই সময় ওই সময় ছিল না, ওনারা নতুন এটা শুনছেন। আমরা সর্বশেষ 2019-এ যা ছিল সবকিছু ডাবল করে দিয়েছিলাম, তারপরে অন্য রাজ্যের তুলনায় কম। যখন কোশ্চেনটা এসছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি, ওনারা বলেছেন ঠিক আছে মানে ডিসকাস করুন, ডিসকাস করে ইন ফিউচার এখনই এই মুহূর্তে আমরা কমিটমেন্ট করতে পারবো, যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেম একটু আছে, সেই জন্য পরবর্তী সময় তখন এগুলো অ্যামেন্ডমেন্ট করে, এটা সবটা কিন্তু অ্যামেন্ডমেন্টের উপরে, এই যা যা সিস্টেম আছে আমি অ্যামেন্ডমেন্টের বাইরে কিছু করতে পারবেন না। আমরা ওই ব্যাপারগুলো কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি। যদিও অনলি ত্রিপুরা মথার সদস্যরা ওদের থেকে এসছে, যদিও অন্যরা বলেনি, তবুও আমরা নিজেরা চিন্তা করছি কিভাবে আগামী দিনে একটু টাইম নিতে হবে, ওইগুলো আমরা চিন্তা ভাবনা করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, থ্যাংক ইউ যে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বেতন ভাতা নিয়ে বলেছেন, আমরা ছিলাম না হয়তো, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দি ডিসকাশন। উনি বলেছেন যে একটু সময় নিয়ে এটা কিছু করবে। I just want to draw the attention of the house. এটা অনেকেই বলবে যে জনস্বার্থ বাদ দিয়ে মন্ত্রীরা এমএলএরা নিজেদের বেতন ভাতা বৃদ্ধি করতে চাইছে, এটা লেখালেখি হবে। এখানে যারা ফটো টটো তুলছে এরা লিখবে কালকে যে জনস্বার্থ বাদ দিয়ে এমএলএরা নিজের কথাই বলেছে। আপনারা লিখুন, নো প্রবলেম, কিন্তু এমএলএদের মন্ত্রীদের তাদের উদ্দেশ্য কথা আছে। I tell you, এই বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারটা how much it will work for the treasury bench, I don't know. এইখানে আমরা যতজন আছি, all of us, we are badly affected. আমি 2003-2008 পর্যন্ত এমএলএ ছিলাম। রাজনৈতিক চিত্র কিন্তু অনেকটা বদলে গেছে। ঘুম থেকে ওঠা মাত্রই যখন কোনো ফোন রিসিভ করি টাকা চায়, এমএলএদের তো কোনো টাকা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, দপ্তর নেই, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, মেয়ে ভর্তি করতে পারছে না, টাকা লাগবে, জীবিতে ভর্তি আছে, পয়সা দিতে হবে, and we need to give from our this bare minimum salary. আমি সেদিন নাগাল্যান্ডের সেক্রেটারির কাছে যখন ফোন করলাম যে নাগাল্যান্ডের এমএলএরা, নট মিনিস্টার, নট অপোজিশন লিডার বা অন্যান্য যারা মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন, ওনাদের স্যালারি দেয় অনলি এমএলএ। এবং আমি শুনেছি নিশ্চয়ই পরিষদীয় বিষয়ক মন্ত্রী সেটা খবর নিয়েছেন ওইখান থেকে, ওরা বলেছে খবর তো অলরেডি নিয়ে গেছে এখান থেকে। আমি বললাম আমি 2 বার দিচ্ছি, আমাকেও দিন খবর। বলছে এমএলএদের সেইখানে বেতন 1,60,000 টাকা। দিদি নাগাল্যান্ড, অরুণাচলে কেমন স্যালারি সেখান থেকে খোঁজ নিয়ে দেখেছি 1,20,000 টাকা। তেলেঙ্গানায় খবর নিয়েছি, সেখানে এমএলএদের বেতন 2,50,000 টাকা প্লাস 25,000 টাকা ফর হাউস রেন্ট। তো 2,75,000 সেখানে পাচ্ছে একই দেশের মানুষ। and we are landlocked state. ভারতবর্ষের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হলো আসাম দিয়ে যাওয়া, আর না হয় আমরা ফ্লাইটে করে কলকাতায় গিয়ে ভারতবর্ষের সাথে যোগাযোগ রাখবো। সো আওয়ার এক্সপেন্ডিচার ইজ মোর। ত্রিপুরায় যখন যেগুলো লাস্ট কখন হয়েছে আমার তো জানা নেই, সেই কাল থেকে যখন এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হলো, আই থিঙ্ক দেয়ার আফটার সেন্ট্রাল গভর্নমেন্ট টু তার কর্মচারীদের জন্য পে ইনক্রিজ করেছে। আপনারা যারা সরকার আছেন, আপনারা এখানকার সরকারি কর্মচারীদের আপনারাও ইনক্রিজ করেছেন। তো একই বাজারে এমএলএরা কর্মচারীরা বাজার করতে যাবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ইনফ্লেশন তো আছেই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে যা বেতন ভাতা আমরা পাচ্ছি, আই থিঙ্ক দিস ইজ নট সাফিসিয়েন্টের কথা বলছি না, এটাতে কোনো মতেই সম্ভব না। তো এখানে লাভ লজ্জা রেখে কোনো লাভ নেই। আমরা যেহেতু সমস্ত রাজ্যের মানুষের সাথে আমরা কাজ করব, কিন্তু বেয়ার মিনিমাম আমাদের এক
বিধায়িকা বলছিলেন যে গাড়ির খরচ এভরি মান্থ শি স্পেন্ডিং 42,000, তো 80,000 থেকে 42,000 টাকা যদি গাড়ির খরচে চলে যায় থাকবে কি? নাথিং ইজ দেয়ার। এবং আমরা অনুরোধ করব, এটা আমার ব্যক্তির বিষয় না, এটা সমস্ত বিধায়কগণ এবং মন্ত্রী মহোদয়গণ মানে উনাও স্বীকার করবেন যে চলুন এই স্যালারিটিকে কিভাবে ইনক্রিজ করা যায় এটা দেখবেন। এন্ড ডোন্ট টেক সো মাচ অফ টাইম, কারণ আমরা জনগণের কাজ করি বলে আমাদের স্যালারি ইনক্রিজ করা যাবে না, এটা হয় না। আমাদের তো উই হ্যাভ টু লিভ আওয়ার লাইফ, আমাদের একটা খরচ আছে, আমাদেরও ঘর সংসার আছে, এবং সেটাকে ঠিক রেখেই জনগণের কাজ করে। আর এটা একজন এমএলএ কে দেওয়া হচ্ছে, এটা একটা মন্ত্রীকে দেওয়া হচ্ছে। যেদিন আমি এমএলএ থাকবো না আমি সেটা পাবো না, যেদিন আমি মন্ত্রী থাকবো না আমি সেই ফ্যাসিলিটি পাবো না। সো প্লিজ থিঙ্ক ইফ দিস ক্যান বি টেকেন কেয়ার অফ, এবং এটা আমাদের স্বার্থ বলে নয়, জনস্বার্থে এটা দরকার। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি তো আগে বলেছি আমাদের একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা আসার পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করছি, অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি। আমরাই এসে একটা মিনিমাম সম্মানের জায়গাতে আনতে পেরেছি। আমি দেখলে দেখবেন স্যালারি ছিল 24,210, আমরা এটা করেছি 48,420। গভর্নমেন্ট ডিউটি 25,890, 51,780। লেবার অফ দ্য পজিশন 25,890, 51,780। কিন্তু সব মিলিয়ে এমএলএরা 80,540 টাকা পাচ্ছে। খুব কম ছিল, খুবই কম ছিল। আমরা এসে সব কিছুতে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি 19-এ, স্যালারি ডাবল, অল ডাবল, স্যালারি ডাবল, সামথিং অ্যালাউন্স ডাবল, ইন নিউ সেকশন হসপিটালিটি অ্যালাউন্স এটা করেছে। ফক মেনটেন পিস এন্ড ট্রাঙ্কুইলিটি, অন্য অনেক ব্যক্তি কি বাঁচতে হবে নাও স্থান পেতে পারে। এখন যদি এই হাউসের মধ্যে লোকদের মধ্যে স্থান না পায় ঘটনা হবে। আমরা আমার মনে হয় যতটুকু আমি মনে পড়ে জম্মু কাশ্মীরের ব্যাপারটা যারা মারা গেছে তাদের প্রতি বোধহয় করেছি। শুনুন না, যে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি একটা শব্দ বলছিলাম, এখান থেকে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটির ব্যাপারে ত্রিপুরা বিধানসভা আরেকটা না, এটা দেখুন, দেখে নিন সাথে সাথে এটা আসলে ঠিক আছে, ঠিক আছে, এটা আসলে সাথে সাথে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে যে আমাদের চিফ মিনিস্টার ওইখানকে যে আমাদের রাজ্যের মানুষগুলিকে এনেছে, এটার জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ পাওয়ার মতো নিশ্চয়ই ব্যাপার আছে। স্পেশাল ফাইন করে এনেছে, এটা সুতরাং একটু ভেবে চিন্তে আজকে তো শেষ দিন, তো সেই আজকে শেষ দিন দিতে বলতে চাইছিলাম আপনাকে, আলোচনা হোক বিবেচনা হোক নিশ্চয়ই, আজকে শেষ দিন না, আজকে আসতে হবে, অপারেশন নেই তো না না আপনারা শুনলাম, ঠিক আছে শুনলাম, দেখা যাক আলোচনা করেন। স্যার এটা একটা হিউম্যানিটেরিয়ান আপিল, এখানে তো আমরা কাউকে তো দোষারোপ করছি না, একটা জেস্টার, একটা স্টেট থেকে যাবে, আমরা ডে ওয়ান আমরা এই রেজলিউশন দিচ্ছি, কি হার্ম, এতে তো কোনো হার্ম হওয়ার কথা নয় স্যার। হার্ম সুদীপের কথাটা তো একটা জিনিস এখানে মেবি অনারেবল মিনিস্টার যখন বলছিলেন যে আমরা এই হাউসের থেকে অন্য একটা স্টেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি কিনা, ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ সিদ্ধান্ত। যদি আমরা এখানে দাঁড়িয়ে ইফ অল অফ আস উই স্ট্যান্ড এন্ড প্রে ফর দেম, হোয়াট ইজ রং? আমরা সবাই পিস চাই, সেখানে ইট ইজ দ্যাট দি প্রেয়ার উই আর মেকিং, উই আর নট টেলিং দেম ওকে অ্যারেস্ট করো, ওকে এই করো, এদেরকে ব্যবহার করো, উই আর নট গোয়িং টু টেল দ্যাট পিস শুড প্রিভেইল ইন দ্যাট। কি আছে করাই যায়। এখন আলোচনা করব laying a paper from the table on the house. Now the business before the house, laying a copy of it, the annual report of the Tripura Police Accountability Commission for the year 2022. Number 2, the Tripura Fire and Emergency Services within bracket removal of difficulties order 2022. And number 3, the flow fund to Panchayati Raj institution and PTAADC area bodies for the year 2023-24 on the table of the house. Now I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned annual report, order and flow of fund on the table of the House. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of each. Number 1,
annual report of the Tripura Accountability Commission for the year 2022. Number 2, the Tripura Fire and Emergency Services Removal of Difficulties for 2022. Number 3, the flow of funds to Panchayati Raj institution and TTI/DC area bodies for the year 2023-24 on the table of the House. Now the business before the House laying a copy each of the annual reports of the Tripura Electricity Regulatory Commission for the year 2018 and 19 and 2019 and 20 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Power, etc. Department to lay a copy each of the above mentioned annual report on the table of the House. Speaker, sir, I hereby give notice of my intention of lay on the table of the Tripura Legislative Assembly, Tripura Electricity Regulatory Commission's the annual report for the year 2018-19 and 19 as required under Section 105 of the Electricity Act 2003. Now the business before the House laying a copy each of the 12 numbers of notification issued under the Tripura State Goods and Services Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 during the period from 1/3/2023 to 31/05/2023 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance Asset Department to lay a copy each of the above mentioned notifications on the table of the House. Honorable Speaker, sir, I would like to lay a copy each of the 12 numbers of notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017, the Tripura Act number 9 of 2017 during the period from 1/3/2023 to 13/5/2023 on the table of the House. Now the business before the House laying a copy of the separate audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura Road Transport Corporation within bracket TRTC for the year ending 31st March 2018 and 31st March 2019 and 31st March 2020 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Transport and Sector Department to lay a copy of the above mentioned audit reports on the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly separate audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura Road Transport Corporation (TRTC) for the year ended 31st March 2018, 31st March 2019, and 31st March 2020, as required under Section 33 within bracket 4 of the Tripura Road Transport Corporation Act 1950. Honorable members are requested kindly to collect the copies of the annual report order, flow of funds, notification and audit report from the notice office of the Tripura Legislative Assembly. সরকারি বিল উত্থাপন সভার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স 6th Amendment Bill 2023, ত্রিপুরা বিল নাম্বার 9 of the 2023 উত্থাপন। আমি এখন মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I beg to move for leave to introduce the Tripura State Goods and Service Tax 6th Amendment Bill 2023, the Tripura Bill number 9 of 2023 on the table of House. এখন মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা স্টেট গুডস and Services Tax within bracket 6th Amendment Bill 2023, the Tripura Bill number 9 of the 2023 সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। এই প্রস্তাব পক্ষে যারা আছেন না বলবেন, এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, আমি মনে করি এই সভা সর্বসম্মতিক্রমে এই অনুমতি দিয়ে কাজ বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটি প্রতিটি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যদের অনুরোধ করছি। এখন প্রাইভেট মেম্বার্স রেজুলিউশন সবার পরবর্তী কার্যসূচি হলো প্রাইভেট মেম্বার রেজুলিউশন। আজকের কার্যসূচিতে দুটি প্রাইভেট মেম্বার রেজুলিউশন রয়েছে। এই দুটি রেজুলিউশন এনেছেন মাননীয় সদস্য শ্রী শরীফ সরকার মহোদয় এবং মাননীয় সদস্য শ্রী মতি স্বপ্না দাস পাল মহোদয়া। পর্যায়ক্রমে দুটি মাননীয় অধ্যক্ষ, আমার পড়তে দিন। কে বললেন?
এই যে প্রাইভেট মেম্বার্স বিল, জাস্ট এ সেকেন্ড এটা পড়ে দিই তারপরে বলবেন জাস্ট এই আলোচনা হবে। আমি এখন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকারকে অনুরোধ করছি ওনার জন্য উত্থাপন করার জন্য। বলুন সুদীপ বাবুর আগে বলুন কি বলছিলেন। মাননীয় একটু সুদীপ বাবু একটু জাস্ট এক মিনিট, প্রাইভেট মেম্বার বিল রেজলিউশনের জন্য আমি একটা প্রস্তাব জমা দিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে এই বিলটা এই প্রস্তাবটা কি বলে একটা ভেগ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। VAGUE অস্পষ্ট বা পুরোপুরি প্রকাশ করে না, কিন্তু এটা তো মনে হয় না। তো এটা এই যে বিষয়টার জন্য প্রাইভেট মেম্বার রেজলিউশন সাবমিট করা হয়েছিল, সেই বিষয়ে আগেও কিন্তু এই পবিত্র হাউসে ডিসকাশন হয়েছিল, আলোচনা হয়েছিল, কিন্তু এইবারে এটাকে প্রত্যাখ্যান করা হলো। তো এইটা প্রত্যাখ্যান না করে, সংশোধনী না করে হলেও এই হাউসে এই প্রাইভেট মেম্বার রেজলিউশন যেটা আমি জমা দিয়েছি সেটাকে বিবেচনা করা হোক। বলবেন বলুন। এখানে ওনার যে প্রাইভেট মেম্বার রেজলিউশনে কেন এটা প্রত্যাখ্যান হলো, the rules are shown here, rule 76 and 78(1). এখানে in 78(1) বলছে it shall be clearly and precisely expressed. I think it is precise and it is clearly expressed. কোনো প্রশ্নই ওঠে না যে how this 78(1) has been applied. কারণ যারা ইংরেজি পড়তে পারেন এবং বুঝেন, you just see how he wrote. The assembly is of opinion that the present Tripura Tribal Area District Council, having contiguity along with the other tribal areas, be elevated to Tripura state under Article 2 and 3 of the Constitution of India for the historical reasons for their survival and existence. এটার মধ্যে কি ক্লিয়ারিটি নেই, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আরো একটা এখানে যে রুলসটা দিয়েছেন 76 আপনারা বলেছেন যে হ্যাভিং নো আর্জ, রিকোয়েস্ট অর অ্যাকশন টু কল অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট ফর কনসিডারেশন। ঠিক আছে, এখানে বাকি দুটো যে ইয়েটা এনেছেন প্রাইভেট মেম্বার রেজলিউশন, এখানে লেখার যে কায়দাটা হলো ত্রিপুরা বিধানসভা প্রস্তাব করছে যে কেন্দ্রীয় সরকার এটা পাস করুক, সামথিং লাইক দ্যাট রিকোয়েস্ট। ঠিক আছে, এটা রিকোয়েস্ট হলো না, স্টিল ইন 76 let it be a message। এখানে তো আছে বলছে যে or convey a message, it could have been treated as a message to all of us. না Okay, and ঠিক আছে, বিউটিফুল আনসার পেয়ে গেলাম কার কাছে, ফ্যান্টাস্টিক। এখন অনেক সময় আমরা দেখেছি, ইভেন আই ওয়াজ অলসো 5 years in the assembly, এই ধরনের ল্যাঙ্গুয়েজের প্রবলেম যদি থাকে ইভেন ইন দি কোয়েশ্চেন, এটা জানানো হয় যে মাননীয় সদস্য আপনার এই কোয়েশ্চেনটার মধ্যে ল্যাঙ্গুয়েজের ভুল আছে, একটু সংশোধন করে দিন। He could have been given that opportunity to modify it. Just কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাচ্ছে এই কথা নেই বলে এটাকে প্রত্যাখ্যান করা হলো। He could have been informed. এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনি নিজেই জানেন, in this house so many such modification happened. গত 5 বছরও নিশ্চয় হয়েছে কোনো না কোনো সদস্য এই ধরনের প্রস্তাব আনতে গিয়ে ল্যাঙ্গুয়েজের যখন প্রবলেম হয় তখন এটাকে সংশোধন করে আনা হলো। সো মাই রিকোয়েস্ট ইজ টু দি হাউস, টু মাননীয় স্পিকার, যে ওনাকে ওই ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা এটাকে সংশোধন করে আবার এটা সাবমিট করার একটা সুযোগ দিই। দ্যাটস ইট। মাননীয় স্পিকার স্যার, প্রাইভেট মেম্বার রেজলিউশন প্রস্তাব না এটা চিন্তা ভাবনা করি, তারপরে বিবেচনা করবো।
করা যায় না, বিশেষজ্ঞবাবু আপনি নিজেও জানেন, ইয়েস অন্য আপনারাও তো একটা প্রসিডিং দেখবো, চিন্তা করবো, বিবেচনা করবো করবো। ওইটাই স্যার, ওটা বলেন। বললামই তো। ঠিক আছে, বলুন সুদীপ বাবু। মাননীয় স্পিকার স্যার, প্রাইভেট মেম্বার রেজলিউশনের প্রস্তাব রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে এডিসির হাতে অধিক্ষমতা ও অর্থ প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত দ্য কনস্টিটিউশন ব্র্যাকেট 1 to 5 অ্যামেন্ডমেন্ট বিল 2019 অবিলম্বে সংসদে পাশ করার জন্য ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আমি যে প্রাইভেট মেম্বার রেজলিউশন এনেছি সেটা শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশের স্বার্থেই খুবই জরুরি। 1950 সালে সংবিধান গ্রহণের সূচনাতেই এই অঞ্চলের অধিবাসীদের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে, বিশেষ করে তাদের জমি, ভাষা, কৃষ্টি ইত্যাদি সুরক্ষার স্বার্থে ষষ্ঠ তহসিলের প্রবর্তন হয়েছিল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র আসাম রাজ্যের জন্য। সেই মোতাবেক অবিভক্ত আসাম রাজ্য, মেঘালয় এবং মিজোরাম রাজ্য গঠিত হবার আগে এই আইন মোতাবেক গারো, খাসি, জয়ন্তিয়া, এসসি হিল, চাকমা, গারো এবং কার্বি আংলং ইত্যাদি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠিত হয়েছিল। 1978 সালে রাজ্যে ব্রাহ্মণ সরকার গঠিত হবার পর দীর্ঘ আন্দোলনের ফসল হবে 1982 সালে প্রথম সপ্তম তহসিল মোতাবেক পরবর্তী সময়ে 1985 সালে সংবিধান সংশোধনী করে ষষ্ঠ তহসিল মোতাবেক বর্তমান ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTADC এর সৃষ্টি হয়েছিল। TTADC গঠনের পর গত 4 দশকে আমাদের রাজ্যের আদিবাসী অংশের জনগণের অনেক উন্নতি ঘটেছে, কিন্তু বর্তমান সময়ের নিরিখে সেটা যথেষ্ট নয়। সেই আক্ষেপ থেকেই আমরা বামপন্থীরা গত 2.5 দশকের বেশি সময় ধরে সংবিধান সংশোধন করে TTADCর হাতে আরো ক্ষমতা এবং অর্থ প্রদানের জন্য লড়াই করে আসছি। এতদ উপলক্ষে বিগত ব্রাহ্মণ সরকার এবং এই বিধানসভা থেকে অসংখ্য প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার আমাদের বক্তব্য সাড়া দিয়ে শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্যের 10টি এডিসির ক্ষমতা বৃদ্ধির জন্য গত 2019 সালে লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে দ্য কনস্টিটিউশন 125 অ্যামেন্ডমেন্ট বিল 2019 লোকসভায় পেশ করেছেন। গত 4 বছর এটা নিয়ে বহুবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ত্রিপুরা রাজ্যে সমস্ত স্টেক হোল্ডার এটা নিয়ে মতামত ব্যক্ত করেছে, কিন্তু এই বিল কোনো অজানা কারণে পেন্ডিং করে আছে। আমার এবং আমাদের বেঞ্চের প্রস্তাব, এই প্রস্তাবটি হুবহু আমি যেভাবে উত্থাপন করেছি তা পাশ হোক। আমি আশা করি ট্রেজারি বেঞ্চ এবং আমাদের বিরোধী পক্ষের বন্ধুরাও এই প্রস্তাবের রায় দিয়ে সর্বসম্মতিক্রমে পাকা করে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব ঐক্যবদ্ধ বার্তা পাঠানোর জন্য সায় দেবেন। ধন্যবাদ স্পিকার। এই সংক্রান্ত বিষয়ে এখন আলোচনা রাখবেন শ্রী সমুলাল চাকমা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয় একটা প্রাইভেট মেম্বার রেজলিউশন এনেছেন আমাদের এই পবিত্র হাউসে। এখানে উনি, প্রথমে আমি বলতে চাই, আমরা সবাই অবাক
যে উনি যে পার্টি থেকে বিলং করেন সেই পার্টির হয়ে অন্তত আমরা ভাবতেও পারিনি যে উনাকে শিখিয়ে দিয়ে এই কথাটা বলানো হবে। প্রথমে কেন এই কথাটা বললাম তার কারণ আমরা এর আগে জানতাম ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ব্যাপারে এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য সেই দাবি বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে এই কনস্টিটিউশন ইন ব্র্যাকেট 125 অ্যামেন্ডমেন্ট যে বিলটা সেই বিলের ব্যাপারে যখন প্রস্তাব পাঠানোর জন্য প্রপোজাল আসতো তখন তৎকালীন বাম দলের নেতৃত্বে যে সরকার পরিচালিত ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে ওনারা প্রত্যেকটা বিষয়ে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট দিয়েছিলেন। কি রকম নেগেটিভ রিপোর্ট? ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে কি আর্থিক ক্ষমতায়ন দরকার, আরো বেশি করে ফান্ডিং এর কি বেশি দরকার? সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য থেকে ওনারা উত্তর পাঠিয়েছিলেন না। ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সিট সংখ্যা অর্থাৎ এমডিসিদের যে সিট সংখ্যা বর্তমানে 28+2 30, সেই সংখ্যাটাকে কি বৃদ্ধি করা দরকার? ওনারা পাঠিয়েছিলেন না। এইভাবে প্রত্যেকটা বিষয়ে ওনারা না 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 অর্থাৎ নেগেটিভ রিপোর্ট ওনারা পাঠিয়েছিলেন বারে বারে। আর বর্তমানে উনি যে বিষয়টা তুলেছেন এখানে আমি একটা জানি না উনি জানেন কিনা, আমি পবিত্র হাউসকে জানাতে চাই যে আমাদের 2018 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার ত্রিপুরা রাজ্যের সরকার, সেই সরকার গঠনের পর প্রথমবারের জন্য নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে, নাকারাত্মক চিন্তাভাবনা বাদ দিয়ে সকারাত্মক মন মানসিকতা নিয়ে কেন্দ্র সরকারের কাছে সেই বিলের উদ্দেশ্যে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবে যে সমস্ত বিষয়গুলো ছিল আমি পরে বলছি, সেই প্রস্তাব পাঠানো হয় 2019 ইংরেজির নভেম্বর মাসের 28 তারিখ। একটু খবর নিয়ে রাখবেন, আপনার জানেন এই সম্ভবত। তো বলেছিলেন কি কারণে সেখানে পেন্ডিংটা আছে কিনা সেটাও বলছি আমি। এই বিলটা প্রস্তাবনা পাঠায় আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখন কোন কোন বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছিল সে ব্যাপারে আমরা যদি আসি, যেমন বিলের প্রস্তাবিত বিষয়ের মধ্যে ভিলেজ কাউন্সিল, মিউনিসিপাল কাউন্সিল, এরপরে আঞ্চলিক পরিষদ, এ ধরনের পরিষদ বাড়িয়ে সেগুলো হচ্ছে যাতে ইলেকশন করা যায়, নির্বাচন করা যায় রাজ্যপালকে দিয়ে বা নির্বাচন কমিশনকে দিয়ে, রাজ্য নির্বাচনকে দিয়ে। এর মধ্যে আমাদের সরকার আরো একটা সংশোধনী দিয়ে সেখানে অ্যাড করে দিয়েছে কি ব্লক কাউন্সিল গঠন করার প্রস্তাব, যেগুলো তৎকালীন সময়ে বাম সরকারের যে প্রতিনিধিরা ছিলেন ভাবতেও পারতেন না, আজকে মায়া কান্না কাঁদছেন এই সমস্ত বিষয়গুলো এনে, অর্থাৎ সিম্পিটি পাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের জনজাতিদের কাছ থেকে। এই সিম্পিটি আপনারা আর পাবেন না, চিন্তা ভাবনা করবেন। এরপরে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নাম পরিবর্তন করে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস টেরিটরিয়াল কাউন্সিল করা। এই বিষয়ে আমাদের যে সরকার 2018 ইংরেজিতে গঠিত সরকার, এবারে দ্বিতীয় সরকার আমাদের প্রথমবারের যে সরকার ছিল, সেই সরকারের সময় আমরা সেই প্রস্তাবের উপরে আমরা কি পাঠিয়েছিলাম, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল করার প্রস্তাব। দেখুন, অর্থাৎ পজিটিভ মানসিকতা, সকারাত্মক মানসিকতা, সকারাত্মক চিন্তা ভাবনা। এরপরে এই যে 30 জন থেকে কত সংখ্যা বাড়ানো যায়, আপনারা তো বলেছিলেন না লাগবে না, কিন্তু আমরা কি পাঠিয়েছিলাম 2019 ইংরেজিতে 50 জন সদস্য থাকার প্রস্তাব, অর্থাৎ এডিসিতে বর্তমানে যে সংখ্যা সেই সংখ্যা থেকে বাড়িয়ে 50 জন করা হবে। 50 জনের মধ্যে নির্বাচিত হবেন 3 জন মহিলা এবং 3 জন মহিলা সহ 6 জন সদস্য হবেন রাজ্যপাল দ্বারা নমিনেটেড, মনোনীত, আর বাকিরা হবেন ইলেক্টেড। এই বিষয়ে তো আপনারা চিন্তা ভাবনাই করেননি। আর আজকে মায়া কান্নার জন্য, সিম্পিটি পাওয়ার জন্য এই ধরনের প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনেন, অসুবিধা নেই, আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু বিষয়টা হচ্ছে এখন আপনাদের
জনগণের সাপোর্ট নেই, তার জন্য ওইটা বাড়ানোর জন্য একটু চেষ্টা করছেন, এটা হবে না। এরপরে এখন আমরা জানি এডিসিতে যে কোনো এমডিসি যখন দলত্যাগ করেন, অর্থাৎ নিজের নির্বাচিত দল থেকে অন্য দলে চলে যান, তখন কি হয়, তার কোনো অ্যান্টিডিফেকশন রুল অ্যাপ্লাই হয় না। সেই রুলটাও যাতে এডিসিতে অ্যাপ্লাই হয় তার জন্য রাজ্য সরকার প্রস্তাব পাঠিয়েছে। এবারে এই রুল, এই বিলের প্রস্তাব আমরা জানি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যসভা আমাদের যে উচ্চকক্ষ সেখানে তোলা হয়েছে, সেখানে যে একটা কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটি অন হোম অ্যাফেয়ার্স তার কাছে পাঠানো হয়েছে। তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ সিংজির নেতৃত্বে সেটা হয়েছিল 6 ফেব্রুয়ারি 2019 ইংরেজিতে সেটাই সেখানে উত্থাপন করা হয়েছিল। আমাদের প্রাক্তন এমপি মহোদয় উনি হাসছেন আমার কথা শুনে, হয়তো বা চিন্তা ভাবনা করছেন কি বলছে জানছে না, হয়তো বলতে পারেন, উনি তো দক্ষ সম্পন্ন ব্যক্তি, আমরা তো নতুন, আমরা জানি না। তারপরেও আমাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেই চিন্তা ভাবনাগুলো আমাদের সরকারের দ্বারা আমরা দিল্লিতে পাঠাতে সক্ষম হয়েছি, কিন্তু আপনারা সব কিছু বোঝার পরেও সেই জিনিসটা আপনারা করতে পারেননি। তো সেটা কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমরা পারিনি। আর বর্তমান সরকার সেটা করিয়ে দেখিয়েছে, এই ধরনের একটা সাকারাত্মক প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে। এখন যেহেতু এই রাজ্যসভার সেই স্ট্যান্ডিং কমিটির দ্বারা রাজ্যসভার কাছে সেটা বিলটা, তো সেখান থেকে যখন কেন্দ্রীয় সরকারের কাছে না যাবে ততক্ষণ অব্দি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। কেন নিচ্ছে না? তার কারণ এখানে ত্রিপুরা রাজ্যের কথা শুধু একা আসছে না, এখানে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এই 4টি রাজ্যের কথা আসছে। যেমন আসামের ক্ষেত্রে ভূমি সংক্রান্ত আইনের বিষয়ে একটা এই কার্বি আংলং এবং দক্ষিণ কাছাড় যে ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, সেখানে ভূমি সংক্রান্ত আইন প্রণয়নের ব্যাপারে তাদেরকে এক্সট্রা পাওয়ার দেওয়ার ক্ষেত্রে আসাম সরকার একটা প্রস্তাব রেখেছিল যে বাদ দেওয়ার জন্য তাদেরকে। তো এই কমিটির প্রস্তাবনাতে বলা হয়েছে সেটা যাতে ঠিক করা হয় তার জন্য সময় দেওয়া। এই সময়ের জন্য এবং আরেকটা বিষয় মেঘালয়ের বিষয়ে, যেমন আমি বলছিলাম আঞ্চলিক পরিষদ, গ্রাম ভিলেজ কাউন্সিল বা গ্রাম পরিষদ, এভাবে মিউনিসিপাল কাউন্সিল, এই ধরনের ভাবে আমরা যে ত্রিপুরা রাজ্যের মধ্যে করার জন্য যে পজিটিভ প্রস্তাব পাঠিয়েছিলাম সেটা মেঘালয়ের সরকার পাঠায়নি। মেঘালয়ের সরকার আপিল করেছিল যে সেটা যাতে বাদ দেওয়া হয় মেঘালয়ের ক্ষেত্রে। তো সেই মেঘালয়ের ক্ষেত্রেও যাতে সেটা লাগু হয় তার জন্য আমাদের যে স্ট্যান্ডিং কমিটি রাজ্যসভার, সেই রাজ্যসভার স্ট্যান্ডিং কমিটি বিলের মধ্যে প্রস্তাবনা রেখেছে। তো তার কারণে এই সিদ্ধান্তগুলোর কারণে ওই স্ট্যান্ডিং কমিটির কাছে রয়েছে। স্ট্যান্ডিং কমিটির ডিসিশন যখন কেন্দ্রীয় সরকারের কাছে যাবে তখন আসবে সিদ্ধান্ত। কিন্তু যেহেতু রাজ্যসভার কাছে সেই প্রস্তাবটি রয়েছে, কাজেই আমরা ত্রিপুরা রাজ্যের এই হাউস থেকে এই প্রস্তাবটা অন্তত এখানে প্রাইভেট রেজুলেশনের মাধ্যমে পাঠাতে পারি না এখন এই সময় অবধি, যেহেতু আমরা অলরেডি ক্যাবিনেটের সিদ্ধান্ত দ্বারা পাঠিয়ে দিয়েছি এবং সেটা অলরেডি উচ্চকক্ষে সিদ্ধান্তধীন। তো তার কারণে আমরা এই সময়ে এই প্রাইভেট মেম্বারসের রেজুলেশন পাঠাতে পারছি না। কাজেই মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়ের আনিত প্রাইভেট রেজুলেশন আমরা সাপোর্ট করতে পারছি না, যেহেতু সেটা একটা বিবেচনাধীন রয়েছে। ধন্যবাদ সবাই। এবার এ বিষয়ে বলবেন মাননীয় সদস্য চিত্তরঞ্জন দেববর্মা। মাননীয় চেয়ারম্যান স্যার, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এর বয়স প্রায় 38 বছর হয়ে গেছে। এই 38 বছরে 6 শিডিউলের অধীনে আমরা যদি দেখি, এতদিন
যা কিছু আমরা দেখেছি আইন প্রণয়নের ক্ষমতা থেকে সেখানে অর্থের যে বিষয়গুলি আছে সেইগুলি আজও সেইভাবে যে সাকারাত্মক বা পজিটিভিটির কথা বলা হয়েছে সেই পজিটিভিটি বর্তমান সরকার এবং বিগত সরকার সেইগুলিকেও যদি আমরা দেখি, যখন এডিসিতে একই পার্টি, যেহেতু এটা গণতন্ত্র ব্যবস্থা, একই পার্টি এডিসিকেও শাসন করে এবং রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যেও একই, তখন দেখা যায় যে তারপরেও দেখা যায় যে সেখানে অর্থের যে যোগান বা অর্থের যে সেখানে যে প্রাবধান তখনও সংক্ষিপ্ত বা শর্টেজ ছিল এবং এখনো চলছে। সেটা বর্তমান সরকারেরও জানা আছে। এখানে আমরা কি দেখেছি, 2007 সালে যেমন এডিসি থেকে 7টি বিল অনুমোদন করার জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। সেই 7টি বিলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিল ছিল, সেটা হচ্ছে ভূমি নিয়ে ল্যান্ড ইউজ বিল 2007। সেই বিল 2007 রাজ্য সরকারের কাছে এসেছিল, ইনক্লুডিং আদার বিল, এবং 2013 সেই বিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের সেখানে যারা পরিচালনা করছেন বা কাউন্সিলে যারা বিল পাস করেছিলেন তাদের এখতিয়ার নেই বলে ফেরত দিয়েছিলেন। কিন্তু আমার এই হাউসের অবগতির জন্য বলতে চাই, সেটা হচ্ছে প্যারা 3 of the 6th schedule to the Constitution of India empowers the district council to pass the bill in regard to land. তারপরেও এগুলি কিন্তু কাগজে পত্রে রয়ে গেছে যে এডিসির ভূমির উপরে কোনো কর্তৃত্ব নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এডিসি এলাকাটাই তো ট্রাইবেলদের জন্য এবং সেখানে ভূমি পার্টিকুলারলি এই কারণেই কিন্তু এডিসি এলাকা নির্ধারিত করা। এইভাবে যদি আমরা দেখি, আমি শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলছি, যে ককবরকটাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য 2000 সালে একটা অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল এবং রাজ্য সরকারের কাছে, গভর্নরের কাছে পাঠানো হয়েছিল। যেহেতু এটা 2000 সনে পাঠানো হয়েছিল, সেই বিল আজ অবধি বর্তমান সরকার পর্যন্ত এই ককবরক স্ক্রিপ্টের যে রোমান স্ক্রিপ্টের যে বিল, সেই বিল আজ অবধি অনুমোদন দেওয়া হয়নি। এই হাউসে সবাই বলছেন এডিসি এলাকার উন্নয়নের জন্য। এই এডিসি এলাকায় 35% লোক বসবাস করেন এবং এই 35% শুধু আদিবাসী বা ট্রাইবেল নয়, এখানে প্রায় 15 থেকে 16% অন্যান্য লোকেরাও বসবাস করেন।
এইভাবে যদি এডিসিকে যদি রাখা হয়, তার যে ক্ষমতায়ন যদি না করা হয়, 2000 সালে বিভিন্ন দপ্তর দেওয়ার জন্য, এডিসিকে দপ্তর দেওয়ার জন্য যে নোটিফিকেশন করা হয়েছিল, সেই নোটিফিকেশন আজ অব্দি বাস্তবায়ন করা হয়নি। শুধুমাত্র সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কোথায় দেওয়া হয়েছে? নর্থ ডিস্ট্রিক্ট তখনকার। পরবর্তী সময়ে নর্থ ডিস্ট্রিক্ট বাইফার্কেশন হয়ে নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্ট হয়েছে। শুধু এই সোশ্যাল ওয়েলফেয়ার এই দুইটা ডিস্ট্রিক্টে দেওয়া আছে। সেইভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট মাননীয় এলওপি লিডার অফ অপোজিশন, ওনার কাছে, উনি যখন ডেপুটি সিএম ছিলেন তখন এগ্রিকালচার ওনার কাছে ছিল দপ্তরটা। সারা এডিসিকে এগ্রিকালচার দপ্তর দেওয়া হয়নি। Actually, what is happening is that এই সরকার হোক, ওই সরকার হোক, the functioning of the ADC is being crippled. We talk about empowerment, and that empowerment has not happened for the last 38 years. এইভাবে যদি চলতে থাকে, এডিসি যে ফাংশনিংটা যেভাবে চলছে বর্তমানেও, স্যালারি, যে বেসিক থিং, যে স্যালারি এডিসিকে দেওয়ার কথা ছিল, যেটা বাজেটে ধরা আছে রাজ্য সরকার তরফ থেকে, সেই টাকাটাও দেওয়া না হওয়ার কারণেই এডিসি আজকে নিজের কর্মচারীদেরকে বেতন দিতে পারছে না। আমি একটা কথা বলতে চাই, গণতন্ত্রের যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে যখন ইলেকশন ম্যানিফেস্টো থাকে বা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আন্দোলন হয় কোনো দাবি নিয়ে, সেই দাবি যখন সেই দল যখন পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, তখন সেই যে দাবিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। গত ইলেকশনে যে, আমার বলতে বাধা নেই, গত ইলেকশনে যে বিজেপি 2023 ইলেকশনে, আমি এটা নিয়ে রেখেছি, নিজের হাতে পড়েছি, এডিসিকে এম্পাওয়ারমেন্ট করার জন্য আপনারা প্রস্তাব রেখেছেন, খুব ভালো কথা। পাওয়ারে এসছেন, কোন দল যখন কথা দিয়ে পাওয়ারে আসে, সেই বিষয়বস্তুকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিতে হয়। আমরা দেখেছি অনেক সরকার, অনেক রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে ইলেকশন ম্যানিফেস্টোতে লেখে সরকারের ক্ষমতায় আসেন, আসার পরে সেইগুলি ভুলে যায়, বেমালুম। এইভাবে যদি বেমালুম ভুলে যাওয়া হয়, আমাদের এখানে যে জনগণ 5 বছর পরে সবারই পরীক্ষা, যারা রুলিং এ থাকেন তাদেরও পরীক্ষা, যারা বিরোধী দলে থাকেন তাদেরও পরীক্ষা। কিন্তু এমনও তো হতে পারে যে এইবার যারা সরকারে আছেন, আগামীবারে আসলেন না, প্রতিশ্রুতিরও প্রয়োজন নেই, একবার দেশে গেলেন বা 10 বছর থাকলেন, আদতে আমাদের যে জনগণের, বিশেষভাবে এডিসি এলাকাতে, তার কিন্তু তাদের যে অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশন কিন্তু মোটেই মিট করা হলো না। সেইভাবে
পিপরামথা যখন ক্ষমতায় আসলো, দেখা গেল মার্চ মাসে আমরা আসার পরে 1 মাস আর 2 মাসের মধ্যেই এডিসি ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেল। আমরা ইসি কমিটি, এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত মূলে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে এডিসি ভিলেজ কমিটির করা হোক। আমি অনেকে বলতে পারেন এই কথা, এই প্রসঙ্গটা কেন টানলাম। এডিসি তে এম্পাওয়ারমেন্ট যদি করতেই যদি হয়, বর্তমানে যা আছে সেটাও তো করা হচ্ছে না। সেটা না করে আমরা বলছি এটা পার্লামেন্টে পাস হবে, এখান থেকে প্রাইভেট মেম্বার রেজুলেশন পাস হয়ে গেলে ওইখানে হবে, এরকম ধারণা করা কোনো কারণ নেই। যেভাবে চলছে 125th অ্যামেন্ডমেন্ট 2019-এ, যেটা মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় বলেছেন, 2019-এ গুয়াহাটিতে মিটিং হয়েছিল। সেখানে সেই মিটিংয়ে এখানে হয়তো অনেকেই থাকতে পারেন, ছিলেন, আমি ছিলাম। তখন যেটা প্রস্তাব হয়েছিল 2019 যদি আমরা যদি কাউন্ট করি, 19, 20, 21, 22, 23, 24-এর দাঁড়গোড়ায় আমরা আছি, ইলেকশনের দাঁড়গোড়ায়। এবং এই ইলেকশনের দাঁড়গোড়ায় মনে পড়ে যাচ্ছে। প্লিজ কনক্লুড। আরো কিন্তু 5 জন রয়েছে। ঠিক আছে, এইভাবে করছি স্যার। এইভাবে যদি এই যে স্ট্রেচিং একটা বিয়ের উপরে, আমরা প্রায় 40 বছর হতে চলছি এডিসি পাওয়ার পরে, এবং আমরা দেখছি যে এডিসি, the function of the ADC, efforts are being made indirectly, that the functions of the ADC are to be made infructuous, slowly and gradually. That's why এই কারণেই কিন্তু আমরা যতই বলি না কেন, আপনারা 5 বছর পার হয়ে 6 বছরে পা দিয়েছেন, আর কত বছর লাগবে জানি না 125th অ্যামেন্ডমেন্ট পাস করার জন্য, ডাবল ইঞ্জিনের সরকার। এই কারণে বলছি আমরা একটা জাতিগোষ্ঠী, 19টি জাতিগোষ্ঠী, যে জাতিগোষ্ঠী একটু আগে আমার যে প্রাইভেট মেম্বার রেজুলেশনের যে প্রস্তাব ছিল সেটা মাননীয় বিরোধী দলের নেতা পরেশ নিয়েছিলেন। এইটা যদি চলতে থাকে, এই যে 19টি জনগোষ্ঠী, তাদের অস্তিত্ব, সার্ভাইভাল এন্ড এক্সিস্টেন্সের প্রশ্ন প্রকট হয়ে আসছে। এবং এই প্রকট হয়ে আসার কারণেই এইখানে কিন্তু আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা চাইছি। এই কারণে আমরা চাইছি, কারণ আমরা দেখছি যে এইভাবে আমরা আর অপেক্ষা করে করে থাকলে 84th অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যার মাধ্যমে সমস্ত ভারতবর্ষের যে এমপি কনস্টিটুয়েন্সি সেইগুলিকে ডিলিমিটেশন হবে, এবং এই ডিলিমিটেশন হবে অন দ্য বেসিস অফ দ্য পপুলেশন অফ দি কনসার্ন স্টেট, অ্যান্ড অ্যাকর্ডিংলি এমপি সংখ্যা বাড়বে, এবং এইখানেও পপুলেশন অনুযায়ী বাড়বে। এবং যদি সময় থাকতো আমি বলতাম, কি বলে এটাকে, রেফারেন্স নয়, প্রমাণ দিয়ে বলতাম, রিসার্চ টপিক আছে সেটা দিয়ে বলতাম যে আমাদের যে এখানকার 19টা জনগোষ্ঠীর পপুলেশন কিভাবে গ্র্যাজুয়ালি আরো কমে যাচ্ছে, কমে যাচ্ছে। প্রত্যেক দিন অনুপ্রবেশ চলছে আমাদের স্টেটে, এটা আমি প্রমাণ করে দিতাম। আমার কাছে সেই তথ্যগুলি, ডাটাগুলি আছে। রিসার্চ একটা সময় পেলে এই যে রেজুলেশন, প্রাইভেট মেম্বার রেজুলেশন যদি আমাকে বলতে দেওয়া হয়, সমস্ত একসঙ্গে আমি সেদিনে বলবো। এই কথা বলে অন্তত যদি এক্সপিডাইট করা যায় প্রাইভেট
মেম্বার রেজলিউশনের মাধ্যমে যেটা আনা হয়েছে সেটা যদি আমরা সর্বসম্মত ক্রমে পাস করতে পারি ভালো হবে। এটাই আমরা মনে করি, এই প্রস্তাব যেন পারিত হোক এটাই চাইছি। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। স্যার আপনাকে 5 মিনিট সময় দেওয়া গেল, এবার দেওয়া যাচ্ছে না, প্লিজ 5 মিনিটের মধ্যে শেষ করুন, সময় একদম ফুরিয়ে গেছে। আরেকটা রেজলিউশন তো রয়ে গেল আমাদের, এখানে আরো 5 জন বলা আছেন। মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় সদস্য সুদীপ সরকার, যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন উনি এনেছেন রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে এদেশের হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান, অর্থের আগে যে একটা শব্দ হতো সরাসরি অর্থ প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত দ্য কনস্টিটিউশন 125th অ্যামেন্ডমেন্ট বিল 2019 অবিলম্বে সংসদে পাশ করার জন্য ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকারের নিকট অনুরোধ জানাচ্ছে, এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। কিন্তু আমার আগে যে তিনজন পূর্ববর্তী বক্তা বক্তব্য রেখেছেন, কিসের এত লজ্জা, কিসের এত ঘৃণা, কিসের এত ভয় জানি না, এটা তো বাস্তব। এই রাজ্যের জনজাতিদের স্বার্থে যদি কোনো রাজনৈতিক দল কিছু করে থাকে, দ্যাট ইজ কংগ্রেস। এই যে সিক্স শিডিউল, যারা জানে না ইতিহাস বোকার মতো হাসবে, কারণ তাদের রাজনৈতিক বয়সীয় স্ট্যান্ডে এখানে কংগ্রেসের বি টিম সরকার চালাচ্ছে। যারা বি টিম কংগ্রেস, তারা অন্তত তাদের নিজের কাছে প্রশ্ন করুক যে অ্যাকচুয়ালি হু ওয়াজ দ্য মেইন আর্কিটেক্ট বিহাইন্ড এই ষষ্ঠ তহসিল গঠনের লক্ষ্যে। ইট ওয়াজ ইন্দিরা গান্ধী। ওনার মৃত্যুর কিছুদিন আগে বাদল অধিবেশন, 4 জন গেছিলেন ছুটে। শ্যামাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জামাতে পৃথিবীতে নেই, হরিনাথ দেববর্মা এবং ডিসি রামফল এখন জীবিত আছে। যারা হেসে খাতে বলার চেষ্টা করছেন এরা জীবিত আছে, জানার চেষ্টা করবেন কি হয়েছিল। ইট ওয়াজ ফরমার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লেট ইন্দিরা গান্ধী, যিনি জনজাতিদের অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে তাদের হাতে অধিক ক্ষমতা অর্পণ করার জন্য এই সিক্স শিডিউলের মাধ্যমে এটিকে গঠন করা হয়। যুগ পাল্টেছে, সময় গেছে, এটার আর সংশোধন হচ্ছে না। নতুনবাবু, আমরা ওই বিধানসভাতে অনিমেষ দেববর্মা তখন ছিলেন 2003-এ, রাজস্ব দেববর্মা সবগুলো রেজুলেশনের কপি, প্রাইভেট মেম্বার রেজুলেশন, ওই সময় অধিক ক্ষমতা, সরাসরি অর্থ, সংবিধান সংশোধন, সিক্স শিডিউল অ্যামেন্ডমেন্ট, আমি তখন থেকে দাবি জানিয়ে আসছি। এদেশের মধ্যেও যারা শাসন ব্যবস্থায় ছিলেন, বিশেষ করে 2000 সালে, তারাও বারংবার এই রেজুলেশন পাস করে ত্রিপুরা সরকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। It all started in 2011. একটা অ্যামেন্ডমেন্ট, এই সিক্স শিডিউল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের একটা ড্রাফট এডিসির হাতে, রাজ্য সরকারের কাছে প্রেরণ করেন ইউপিএ 2 সরকার। For unknown reasons that was kept in dark.
we were not knowing about it. My CPM friends might be annoyed upon me, I don't care. I have to call spade a spade, which I have always done. For unknown reasons, it was suppressed for a few months, 6-7 months. And once we realized that such a draft bill has been sent to the state government and the ADC, we raised the hue and cry. Then it was made public. The government, the then government, sent the recommendation. The then ADC sent the recommendation on the draft bill for further amendment in the parliament. 2019 amendment 2019 মনে হবে বুঝছো এই বিলটা বোধহয় বিজেপি সরকার আসার পরে বোধহয় এটা এসছে not that it was a continuous process but when the things are all set they will change the government in the central. Again we raised the demand for further empowerment, direct funding for the socio-economic and political upliftment of the indigenous people of the state. And prior to 2019 parliamentary elections, I was fortunate enough to interact with the present Home Minister of Tripura and Manipur. I raised the issue on that forum. But I could judge the mindset and conception of the present political party which is in power both in the state and the central. এবং আজকে আমার মাননীয় সদস্য সামনে বিধানসভা কেন্দ্রে I was stunned. I was taken aback. He opposed because this is the stand of the Treasury bench. আমি কোনোদিন অপোজ করিনি মাননীয় সদস্য মহোদয় উনি বলছে পয়েন্ট অফ ক্লারিফিকেশন যখন রাজ্যসভায় কোনো বিল পেন্ডিং থাকে উনি তো এইভাবে রাজ্যসভায় বলেন না এই হাউস কিভাবে আরেক হাউসকে বলবে এটা হয়নি কি কোথায় কোথায় অপোজ করলাম আমরা কোথায় অপোজ করলাম কোথায় অপোজ করলাম যে সমস্ত ওয়ান বিল পেন্ডিং বিফোর দি রাজ্যসভা রেকর্ড দেখুন এই সভা ওই সভাকে বলতে পারে আপনি তো মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন পারে না 100% বলতে পারে শুনুন লাগবে না না শুনবতি কিন্তু বিভ্রান্ত করলে তো চলবে না কোথায় অপোজ করলাম দেখান তো একবার দেখিয়ে দিই কোথায় অপোজ করলাম আমি বলছিলাম রাজ্যসভায় যেহেতু আছে এখানে আমরা পারিত করতে পারছি না সদস্য এটাকে সমর্থন করেননি কি অজুহাত যে এটা রাজ্যসভাতে পেন্ডিং ফাইন wait 19/1/2020 এখানে কি all NGOs there was a meeting on 20th January 2020 at 5 p.m. in Guwahati, place of Radisson Blue National Highway 37 Kottakkal Guwahati Assam asking for inviting all suggestions upon that Home Minister Standing Committee, Ministry of Home Affairs Standing Committee. Now the bill is pending in the parliament, before the parliament. If the mindset of a person is there, empowerment of ADC is empowerment of Christians. क्या पागल है क्या ये प्रस्ताव आप मेरे सामने रख रहे हो? If this is the mindset of the Pramoka Congress, we have demanded since what? Roman script. Now these people
have started what? Devanagari script. And who has been made the chairman of this committee? Mr. Utul Deba, who is a pioneer, who is a master, who is a pioneer in advocating Devanagari script. There were two Bhasha commissions, recommendations which have been submitted before the government. Not only implemented by the earlier government, not only implemented by the present government. Now, commission দের এখন একটা কমিটি করেছে, which is superior, a committee or a commission? এটাকে তাকে বোকা বানানোর চেষ্টা করছে, যাদের কনসেপশন হচ্ছে, কনসেপশন আলাদা, চিন্তা ভাবনা আলাদা, আর করলে বলে এটা রাষ্ট্রবাদী। কাজে এই যে আজকে যে 125th amendment বিল, অনেক এরা দাবি করে ভিলেজ কমিটি নির্বাচন। Why? আমাদের স্টেট হচ্ছে ফার্স্ট 125th amendment বিল পাস করো। We also want the three-tier panchayat system should exist in the village in TTA ABC. এখন ইলেকশন করে সিঙ্গেল টাইম ভিলেজ কমিটি, কোথায় মানি ফ্লো? টাকা কোথায়? There is disparity in between the development which is taking place in the plains and in the hills. This disparity is compelling them to raise such demands which is not palatable to all of us, probably, which we do not support, probably. This passage of 125th Amendment Bill, once including 270 of the article of the Constitution of India, 275, Article 275 of the Constitution of India. That is what? Distribution of central taxes with the ABC. কেন তার সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস অংশীদার হবে না? কেন ভাইয়া ত্রিপুরা গভর্নমেন্ট হবে? এই শেয়ার অফ ট্যাক্সেস তো as per the Article 270 and 280, they have got also to avail that certain share of taxes অংশীদার এরা হবে না কেন? Once there is a money flow, the development will take place. There will be a change in the social, economic and political structure of the ABC. Only then we can subside all such demands which probably we are not supporting. But we cannot oppose them. They have got every right to raise this and all any demand which is in the periphery of the Constitution of India. And the 125th Amendment Bill is a past for the socio-economic development and political development and upliftment of the TTADC. Why is it pending? What is taking them so long? They do not have, the central government does not have that will because इनका सोच है empowerment of ADC means empowerment of Christianity. ধিক্কার জানাই সমস্ত চিন্তা ভাবনা মানুষদের। এখন আপনারা জানেন আপনাদের স্টেট বর্তমান কি? আগে তো বাংলা স্ক্রিপ্ট ছিল। আগে বাংলা স্ক্রিপ্ট আমাদের ছিল রোমান। এখন আপনাদের স্টেটটা কি? স্ক্রিপ্টে right. ওনাদের স্টেট হচ্ছে মেজরিটি অফ দ্য ইন্ডিজিনাস পিপল, হোয়াট এভার দ্য ডিমান্ডস আর, হোয়াট এভার দ্য সে, এটাই হোক। ওটা মায়া কান্না রোমান স্ক্রিপ্টে কেন কেন জনসংখ্যার নিরিখে করছিলেন না আপনারা? Yes, I have condemned it. I have condemned. Speaker, sir, it has been rightly mentioned by the honorable member Tripura Burman that during the left regime of 25 years, a draft was sent from Government of India during UPA government. Mr. Manik Sir was the chief minister. He intentionally, deliberately kept it in abeyance because he did not want proper development in this area. Now all the crocodile tears to mislead the people of Tripura, mislead the indigenous people of our state, innocent people of our state. Crocodile tears. Fine, absolutely. I didn't hush up all these things. I have got that trust in me to stand and say it in front of them. A responsible member, you cannot ask while you are delivering the speech
you cannot ask it directly to the member of the CPIM party. That's what would be your stand. This is my stand. If he has to tell something, he will be given time by the Honorable Speaker. Then If I have done away of the present stand, if I ask, what is the harm? he may have got political proximity with you against our party, our government, but it should not be in house. If it is crystal clear, your proximity. স্যার আমি বুঝি না একটা গল্প বলে শেষ করে দিই ছোট্ট কনক্লুড ছোট্ট এবং শেষ করে দিই। বলুন। আমাকে লবিতে কিছুক্ষণ আগে অনিমেষবাবু আর বিরোধীবাবু আমরা বসেছিলাম। বিরোধীবাবু বলছিলেন 3 দিন আগে আমি একটা বাড়িতে ঢুকছি, বাড়ির মধ্যে গেটের সামনে লাগা বিওয়ার অফ ডগস। আমি ডাক্তারদের কোনো মতে গেছি, মালিকটা নিয়ে গেছি, ড্রয়িং রুমে বসেছে। মালিক থাকা সত্ত্বেও কুত্তারা ঘাউ 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 করতেছে। এই টমিটারে আপনি সামলাইতে পারতেছেন না। এটা সকাল থেকে ঘাউ 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 করে চলছে। আপনার বাড়ির টমিটারে আপনার বাড়ির আপনার এই বক্তব্যটা আপনার সুদীপ বাবুর এই বক্তব্যটা We cannot you cannot then you এটা নোটিং হবে না। বাতিল যা হয় না শুরুতে জীবন শেষ হবে, সংশোধন হবে। কুকুরের গল্প আমরা কেন এসব করে তোমার এই রং কে না জানো মানুষ? We all are elected representatives, but he has compared us with dogs. No. Beyond control. What does it mean? If for the sake of argument, if we accept his contention, then what we have done himself. If we are dogs, being a public representative, who says so? What is? Then could you explain what the meaning of this? Very clear. আমি তো বলে দিয়েছি এটা একদম লিখিত এটা বাদ দিতে হবে। বলবেন না ওনার এই বক্তব্য উইথড্র করা হোক। আমি বলেছি আমি বলেছি যেহেতু সদস্যরা তার উইথড্র করা উচিত। শুধু উইথড্র নয়, নট অনলি উইথড্র, should not be taken into account. It has to be unconditionally withdrawn. It has to be withdrawn. Every member should stand up. Every member should stand up. আমি বলবো এটা প্রত্যেক মেম্বারকে অপমান করা হয়েছে। আপনার করবেন
লকচাপ এটা প্রত্যেক মেম্বারকে অপমান করা হয়েছে। আলু পার্টি লিডার আমি আপনার বাড়ি সম্মান নেই সম্মান নেই চৌধুরী মহোদয়দের লজ্জা শরম নেই, এই জন্য তারা কুকুর স্বীকৃতি নিয়েছেন। আরে জিতেন্দ্র is a member of club member, not political party. Stop. It is not a political party. It is a club only. আরে মুখ্যমন্ত্রী তো বলেছেন ছাগলের 3 নম্বর বাচ্চা। মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন ছাগলের 3 নম্বর বাচ্চা। No mic, no mic, no mic to Mr. Topi. Don't. Club member. Former Chief Minister Manish Sahar right to ওইটা করতে হবে, ওইটা করা দরকার। আমরা জোরালো দাবি করছি। মাননীয় স্পিকার স্যার, উনি যে শরীরটাকে ছাগলের 3 নম্বর বাচ্চা মানিক সরকার চিফ মিনিস্টার বলেছেন আপনারা ছাগলের 3 নম্বর বাচ্চা চলে যাবেন না। সিপিএম কংগ্রেসের সাথে গেলে নতুন রাজ্যের মানুষ ক্ষমা পাবে না, উদ্ধার করতে হবে। আলো রাখতাম ওদেরকে ওদের মতো রাখতে দিন। কথা বলেন স্যার, সব করবে আপনি বলছেন মাননীয় স্পিকার স্যার ফোন করেছেন। It is a shame to the democracy. You are a club member. You are a club member. 3 নম্বর বাচ্চা আগে স্বীকৃতি পেয়েছেন। You are a club member. মাননীয় স্পিকার স্যার, আজকে সকাল থেকে ওনারা যে পরিস্থিতি এখানে তৈরি করেছেন, সকালবেলা যখন ওনাকে যখন সাসপেন্ড করা হয়, উনি যখন বিধানসভা থেকে বেরিয়ে যান, এখানে দাঁড়িয়ে ডাইরেক্ট মাননীয় পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টারকে উনি কুকুর বলে সম্বোধন করেছেন, টুর বলে সম্বোধন করেছেন। এখন উনি আবার যে গল্পটা বলেছেন, দাদা প্লিজ, এখন উনি যে গল্পটা আবার বলেছেন, বলার পর উনি ডাইরেক্ট ইন্ডিকেট করে বলছেন একজন বিধায়ক এখানে সকাল থেকে সমাজে তোমার কোনো দাম নেই, সমাজে 1 ফোঁটা দাম নেই। রাজ্যবাসী দেখছে কোথা থেকে কোথায় চলে গেলে। আহারে সুদীপ, তোর জন্য চিন্তা। কোথায় চলে গেলি? একবার ইউজ হয়ে গেছে। আপনার পরে থাকুন, যেখানে ধোয়া লাগবে ফিনিশ। দিস ইজ দ্য প্রবলেম স্যার। এটা আনকন্ডিশনাল এটা যতক্ষণ না হয় আমরা কিন্তু এটা মানব না। এটা কিন্তু আমরা মানব না। ট্রেজারি বেঞ্চ ইটস এ শিয়ার ইনসাল্ট টু অল দ্য ইলেক্টেড মেম্বার্স। এটা আনকন্ডিশনাল নয়, ত্রিপুরার মতো নয়, প্রত্যেক মেম্বারকে এটা অপমান, কুকুরের সঙ্গে তুলনা করা বলতে পারবো। We cannot let it happen for indefinite period of time. Can we could you explain us what does it mean? Can we speak? Could you explain us what does it mean? What you say here? Explain us. Can we speak? Sir, মাননীয় স্পিকার স্যার, মাননীয় মাননীয় মন্ত্রী আমাকে বলছে what I meant, can I say? আরে এখানে কে আছেন? ওনার মাইককে অ্যালাউ করছেন কেন? মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ দাবি করে প্লিজ। this example before us. Hello? No, আপনি বলছেন বীরজিৎ বাবু, গোপাল বাবু, বিয়ার অফ ডগ, মালিক ডাকছে, কুকুর চুপ করে চলে আসে। সবাই শুনেছে
শুনেছে। অনারেবল মেম্বার, don't try to shift from your stand. Whatever you have uttered, it is recorded. Whatever you have uttered, that is recorded. You have to seek apology unconditionally. No, it is a sheer insult to all the members. We are elected people. Honorable Speaker, you have to take a call. Honorable Speaker, sir, This is expression of your frustration. can I get into the discussion? Mahanaya Adhyaksh Mohoday, can I get into the discussion? আমি এসে বলছি। মাননীয় সদস্য সুদীপ বাবু, আপনি এই মন্তব্যটা প্রত্যাহার করে হাউসে ক্ষমা চান, না হয়তো আপনার উপরে আমরা কার্যনির্বাহ করতে বাধ্য হব। মাননীয় অপোজিশন লিডার, প্লিজ জাস্ট এ মিনিট, জাস্ট এ ফিউ সেকেন্ডস। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি কমুনি, আপনি ক্ষমা চাইবেন? আমি কি কই শুনেন? আপনি ক্ষমা চাইবেন এবং উদ্ধার করবেন? I had no intention. I have not uttered anybody's name. I have not uttered the floor of the house. I have told a story as related to your Tommy in your house. What is the moral of the story? No. What is the moral of the story, Honorable Speaker? You can try any What is the moral of the story then? You can go on. Let us conclude. What is the moral of the story? You can try any moral of the story. Story which has been told by you. What is the moral then? What is the moral of the story? He must clarify it before this house, before all the members. What is the moral of the story? মাননীয় অধ্যক্ষ মহোদয়, সকাল থেকে এখানে যা দেখছি আমরা, মানে ভাবা যায় না, সমস্ত ত্রিপুরাবাসী, সারা ভারতবর্ষের সমস্ত লোক দেখছে। এবং মাননীয় বিধায়ক যেভাবে এখানে এই ডগ শব্দটা এখানে ইউজ করেছেন, সমস্ত যারা রিপিটেডলি হি ওয়াজ সেইং ইন দ্য মর্নিং অলসো হি সেড দ্য সেম থিং। তো আমার মনে হয় ওনাকে এই সেশন থেকে এখানে যে আমাদের রুল 330 আছে ওনাকে ইয়ে করা হোক, সাসপেন্ড করা হোক সেশনের জন্য। এই সেশনের জন্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রী বা লিডার অফ দ্য হাউসের কথা মোতাবেক আমি মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহোদয়কে এই সেশনের জন্য ওনাকে সাসপেন্ড করা হলো। স্যার, মাননীয় স্পিকার স্যার, অনেকবার উঠে দাঁড়ালাম। I tried so many times and you did not allow me. I only want to tell. Can I get into the discussion? Yeah, no, one thing. মাননীয় অধ্যক্ষ মহোদয়, ডাইরেক্ট সকালবেলা কেন দুপুর বলে গেছে? সকালবেলা তো ডাইরেক্ট এখানে বলেছে রামপথ সভাপতি কি বলেছে আপনি? ঠিক বলছি, মানে এগুলি শিখবো আপনার কাছ থেকে আমরা, এগুলি শিখবো আপনার কাছ থেকে আমরা। আপনি এগুলি শিখাতে চাইছেন আমাদেরকে? let me speak. Yeah, আমরা যা দেখেছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, in the house খুব politely, all of us very politely we should exchange our statements. এটা সত্য। And when someone is speaking, say maybe myself, maybe anyone, any honorable member, এটাকে অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। I was giving patient hearing to honorable member সুদীপ রায় বর্মন। এটাকে কিন্তু বাজের দিকে নিলে বাজেভাবে ব্যাখ্যা করা যায়। It is your perception. উনি কিন্তু শুরুতেই বলেছেন
যে আমি একটা গল্প বলে, প্লিজ আমি একটা গল্প বলে আমার বক্তব্যকে শেষ করছি। ভেরি ক্লিয়ার, আই এম টেলিং, আমি একটা গল্প বলে আমি শেষ করছি। নাও আরে শুনলাম তো খানা কাবলের অঙ্ক, যদি যদি মাননীয় স্পিকার মনে করেন যে এই গল্পটা রেকর্ডেড হওয়া উচিত নয়, ইউ হ্যাভ এভরি রাইট টু ডিলিট দিস। এবং অতীতেও এটা হয়েছে। We cannot use certain words in assembly, এগুলো ডিলিট হয়ে থাকে। But I also will request the treasury bench, honorable members, Sir, that is sir, not, sir, sir, honorable that is speaker, sir, not, honorable speaker, sir, এটা honorable speaker, sir, just a second, sir, মধ্যে honorable speaker, sir, ক্যারেক্টার উনার গল্পের মধ্যে ঢুকে ওই কোনো ক্যারেক্টারকে নিজের গায়ে দিতে নেই। আই এম টেলিং, honorable speaker, sir, just a second, আপনি বলবেন, not mention honorable opposition did leader, not mention any name. You should have, আমি তাহলে মাননীয় স্পিকারকে বলবো, যখন কেউ গল্প বলতে চাইবে আপনি বাধা দিয়েছি, না গল্প বলতে পারবেন না, আপনি প্রথমে বলেছেন, মাননীয় বিরোধী দলনেতা মহোদয়, অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, আপনি প্রথমেই বলেছিলেন যে এখন একটা গল্পকে ভালোর দিকে নেওয়া যায়, খারাপ দিকে নেওয়া যায়। অধ্যক্ষ মহোদয়, আমরা দায়িত্বশীল নাগরিক ব্যক্তি হিসাবে গল্প বলবো না, যারা প্লিজ দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এমন কোন গল্প বলবো না যেটাতে নেগেটিভিটি নেওয়া যায়। বলবো না। আপনার টাইমটা দেখবেন, টাইম পেরিয়ে গেছে, আমরা দেখছেন টাইমটা দেখুন, আর রেজলিউশনের উপরে বক্তব্য রাখতে বলুন, আর টাইম কতক্ষণ বাড়াবেন বাড়াচ্ছি। একটা লাইন বলতে চাই, মাননীয় অপোজিশন লিডার বলেছেন, আমি আপনার কাছে একটা শুধু জানতে চাই, মাননীয় অনারেবল মেম্বার সুদীপ রায় বর্মন, এই জাস্ট নাও আমাদের জনজাতি একজন এমএলএ, সিনিয়র এমএলএ, ওনাকে ছাগল বলে বলেছেন ছাগল বসে যা, জাস্ট না সুদীপ বাবু, আপনি দায়িত্ব পালন করুন, আপনাকে আদেশ দেওয়া হয়েছে, এই সেশনে আপনি আর আসবেন না দয়া করে। আমি অপোজিশন লিডারের কাছ থেকে জানতে চাই, আপনি এগ্রি করেন? Would you agree with this comment? দয়া করে Would you agree with this comment? দয়া করে আপনি প্লিজ, বাস, না আর কোনো কথা না, প্লিজ 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 মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলনেতা অনিমেষ বাবু, এবার আপনার নাম সেটার উপরে বলবেন, আপনি বলুন, এবার আপনি শুরু করুন অনিমেষ বাবু। ধন্যবাদ। মাননীয় অনিমেষ বাবু, আপনি বলুন, শুরু করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়। আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চেঁচামেচির মধ্যে আমি কথা বলতে পারি, আই ক্যানট স্পিক, আমার সেই কোয়ালিটি নেই। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমাদের সিনিয়র মেম্বার, জাস্ট এ মিনিট, রতন বাবু তো কথা বলবেন, পাশাপাশি জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ ফিউ সেকেন্ড, ওয়ান মোমেন্ট। হাউসের কিন্তু সময় চলে গেছে, এখন হাউসটাকে বাড়িয়ে, সময়টাকে, আচ্ছা এটার মধ্যে হাউসটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে? মাননীয় মুখ্যমন্ত্রী অপোজিশন লিডার, ঠিক আছে, ওকে, বলুন রতন বাবু। আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয় বহুদিন এই অ্যাসেম্বলিতে আসার অভিজ্ঞতা আছে, আমিও চুপ করে বসেছিলাম। এখন যিনি নেই তার কথা তো বলে লাভই নেই, কিন্তু বাকিদের আমি একটা কথা বলবো, যে আপনারা কি একটু লক্ষ্য করেন না যে একজন মাননীয় সদস্যের অঙ্গভঙ্গি কি হওয়া উচিত, ভাষা কিভাবে ব্যবহার করতে হয়, স্টোরি কিভাবে থ্রো করতে হয়।
এটা তো দিনকে দিন এটাকে উপরে তোলার কথা, আপগ্রেড করার কথা। এমএলএদের প্রতি ভরসা থাকবে না মানুষের? আপনি অপোজিশন লিডার, আপনার একটা বিশাল দায়িত্ব। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবসময় আমরা অ্যালাউ করি, ইনভাইট করি, এবং এই হাউসেও বহু আলোচনা হয়েছে। আজকে যেভাবে টেবিলের উপর উঠে নৃত্য করা হয়েছে, যেভাবে মাননীয় অধ্যক্ষকে, আমি তো এই চেয়ারে ছিলাম কিছুদিন, যেভাবে আক্রমণ করার চেষ্টা হয়েছে, ওনাকে আঙুল করে কি ভাষা ব্যবহার করেছে আপনারা শোনেননি? সুদীপবাবু তো ওনার বিরুদ্ধে জঘন্য ভাষা ব্যবহার করেছে, রতনবাবুকে করেছে, রামপদ জামাতিকে করেছে। মানুষকে মানুষ জ্ঞান করে না। এই হাউসকে এভাবে কলঙ্কিত করার জন্য আমরা স্তম্ভিত। অন্তত ত্রিপুরা বিধানসভায় এবার এই নিয়ে 4 বার এসেছি, কিন্তু আজকের দিনের মতো ন্যাক্কারজনক ঘটনা নিন্দা করার ভাষা নেই। আমার মনে হয় সমস্ত হাউস মিলে আজকের ঘটনাগুলোর নিন্দা করা উচিত। ধন্যবাদ। Should I continue? মাননীয় অধ্যক্ষ মহোদয়, can I continue? বিরোধী দলনেতা বললেই সবকিছু আমি কন্ট্রোল করতে পারবো বা করব, it is not the responsibility, it is a collective responsibility. It is a collective. You cannot support him. I honor. Indirectly you are supporting him. I honor your statement. এবং চেঁচামেচিতে আমি কথা বলতে পারি না। That is why when people were talking, I sat down. অনেক মাননীয় সদস্যদের সেই কোয়ালিটি আছে, হাজার লোকের ভিড়েও তাদের শব্দ শোনা যায়। আমি কিন্তু I am not very good at slogan also. পলিটিক্স করি কিন্তু স্লোগান দিতে পারি না, because I don't have that voice. ধন্যবাদ। যে প্রস্তাব প্রাইভেট মেম্বার রেজলিউশন এখানে এসছে, রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে এডিসির হাতে ক্ষমতা প্রদান, এবং এটাকে নিয়ে মাননীয় সদস্য সুদীপ সরকার একটা প্রস্তাব এনেছেন, খুব ভালো। I got a chance to work in Tripura tribal areas autonomous district council for 2 years. আমি ডিস্ট্রিক্ট কাউন্সিলে যাওয়ার আগে ভাবতাম ইট ইজ নেক্সট টু দি ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, মানে ট্রাকের পরে আরেকটা যে গাড়ি হবে এটা বলেরু ট্রাক, এটা আমার ধারণা ছিল। Although I am into politics for 21 years, I was wrong. TTADC বাইরের থেকে যা TTADC আমরা দেখি, executive members are there, chief executive member is there, IS অফিসার এখান থেকে পাঠানো হয়, TCS অফিসাররা সেখানে কাজ করছেন, all administrative structures are there. রাজ্যে যেমন ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে জোনাল অফিস, রাজ্যে যেমন ব্লক অফিস রয়েছে সেখানে সাব জোনাল অফিস করা হলো, এভরি ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস। আজকে আমার মনে হলো আফটার 2 years that ADC is only having the hierarchical structure of administration, but it does not have the money to run it. গতকাল আজকের পত্রিকায় আপনারা সবাই দেখেছেন, TTADCর কর্মচারীরা বেতন পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন। ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ, ত্রিপুরার মানুষের জন্য যারা কাজ করবে, সিদ্ধান্ত নেবে, ভগবানের পরে কিন্তু পৃথিবীর মধ্যে পলিটিশিয়ানদের হাতে পাওয়া। পলিটিক্সের উপরে কিছু নেই, নাথিং ইজ দেয়ার। আপনি বড় অফিসার হতে পারেন, ইউ কান্ট মেক পলিসি। অল পলিসি মেকারস আর সিটিং হিয়ার, এন্ড TTADCর এমপ্লয়িরা বেতন পাচ্ছেন। কারণটা কি? আমি খুব গভীরভাবে তাদেরকে জিজ্ঞেস করিনি। I asked what is the reason. আমি জানি না চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন কিনা। আমরা যখন এখানে স্লোগান দিয়ে আপনার কাছে আবেদন জানাচ্ছিলাম যে যাদব বাবুর বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা হোক, he was here.
After I took over as leader of opposition, তখনও কিন্তু বেতন দেওয়ার জন্য টাকা ছিল না। And I called him up. You can block developmental fund. Development fund আপনি ব্লক করতে পারেন if you want. কিন্তু স্যালারিটা how are you blocking? I don't understand. আমি ফাইন্যান্সের কোনো লুকটাপাত এইটুকু জানি, এডিসির কর্মচারীদের মধ্যে more than 65% এমপ্লয়িজ রাজ্য সরকার থেকে সেখানে গেছে, more than 65%, এবং বাকি 35 to 30% এটা এডিসির ওন স্টাফ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের কর্মচারীরা যদি বেতন পেয়ে থাকে, why not the এডিসিতে যারা এখান থেকে গিয়ে কাজ করছে তাদের বেতন কেন হবে না? And you are talking about development এডিসিতে, nothing is there. ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী এখানে আছেন। I was the in charge of tribal welfare department. What is tribal welfare? একটা ট্রাইবাল ম্যানকে তার যা যা লাগে এভরিথিং, তার জামা নেই তাকে জামা দিতে হবে, তার ঘর নেই তাকে ঘর দিতে হবে। A tribal man should be uplifted through welfare work, and it should have been one of the biggest department in this state. TTADC কে 1 টাকা ট্রাইবাল ওয়েলফেয়ার ফান্ডে মানুষকে সাহায্য করার জন্য টাকা দেওয়া হতো না। টেক মাই স্টেটমেন্ট, দিস ওয়াজ দি ফ্যাক্ট। তারপর কি হলো? টিটিএডিসি যে সমস্ত কর্মচারী সেখানে কাজ করছে, সাব জোনাল, জোনাল, দে হ্যাভ নো ওয়ার্ক, কোনো কাজ নেই। রাজ্য সরকারের আমি জানি ডিডব্লিউএস দপ্তরে কোটি কোটি টাকা, ইউ আর স্টিল হ্যাভিং দ্যাট মানি, ইউ কুড নট স্পেন্ড। আজকে যদি ডিডব্লিউএস ডিপার্টমেন্টের কথা বলি, আমি অনেক জায়গায় বোর্ড দেখি, বোর্ডে লেখা থাকে অটল জল ধারা। দেখতে আই রিয়েলি ফিল হ্যাপি যে এই বোর্ডগুলো দেখে মনে হয় ত্রিপুরা রাজ্যের সর্বস্তরের জলের যত অভাব এটা মিটে গেছে। একটা সিলিকন বোর্ডের দাম, যদিও বাজারে এই সিলিকন বোর্ডের দাম 50,000 থেকে 1 লক্ষ টাকা হবে, মেনে নিলাম। সরকার কিন্তু 12.5 লক্ষ টাকায় সেই বোর্ডগুলো তৈরি করেছে। আজকে গ্রাম পাহাড়ে গিয়ে দেখুন, ফরগেট অ্যাবাউট গ্রাম পাহাড়, এই আগরতলা শহরের মধ্যে পত্রিকায় আমি আজকে একটা রেফারেন্স পিরিয়ড আমার অ্যাটেনশন গভর্নমেন্টের কাছে আনতে চেয়েছিলাম, বাট ইউ হ্যাভ রিজেক্টেড ইট, যে আগরতলা শহরে পর্যন্ত মানুষ জলের জন্য আন্দোলন করছে, পাহাড়ের জল নেই। আমি থ্রু স্পিকার I want to draw the attention of Honorable Chief Minister. DWS দপ্তরের ইঞ্জিনিয়ারদের যখন আমরা জিজ্ঞেস করি, তারা বলে স্যার চিন্তা করবেন না, পাহাড়ে আমরা জল খোঁজার কাজ করছি, একবার খনন করে যদি জল না আসে সেকেন্ড টাইম আমরা ট্রাই করব, থার্ড টাইম পর্যন্ত ট্রাই করে যখন হবে না তখন আমরা বলবো এখানে জলের সোর্স নেই। ইউ টেল মি, ইউ নো ত্রিপুরা রাজ্যের জন্ম, ইফ ইট ইজ ফ্রম 1949, আজকে কত বছর পেরিয়ে গেছে। উই আর ওল্ড স্টেট, 76 ইয়ার্সে একটা লোককে বৃদ্ধ লোক বলা হয়। এন্ড দিস স্টেট ইজ ওল্ড স্টেট। আমাদের অভিজ্ঞতা নেই যে জাম্পুই পাহাড়ের জল খনন করে সেখানে নলকূপ বসিয়ে জল আনা যাবে না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারপরেও চেষ্টা হচ্ছে, কেন হচ্ছে? Why are you not trying to think something else? এই এডিসির লোকেদের কি অবস্থা, কি পরিস্থিতিতে আছে তারা? আপনাকে ভাতের 2 বেলা ভাত খাওয়ার জন্য, সংসারের জন্য দাবি করছে, they want to drink water, only water। গিয়ে দেখুন ছড়ার জল খাচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, পেটের রোগ হচ্ছে। No one talks about that. কে এটাকে সমর্থন করবে, কে এটাকে বিরোধ করবে, এইখানে আমি যাব না। তবে ভারতীয় জনতা পার্টির কাছে সেই ক্ষমতা আছে, কেন্দ্রে আপনাদের সরকার, রাজ্যেও আপনাদের সরকার,
এবং আমাদের এক মাননীয় সদস্য বলছিলেন যেহেতু যেহেতু এটা নিয়ে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে বিল আনবে এবং এটা সেই বিলটা সেখানে আছে, উনি এখানে এটাকে সমর্থন করতে পারতেন। হয় আপনার বলার উচিত ছিল এটাকে তো আমরা সমর্থন করি, এর বাইরেও আরো বেশি করে ক্ষমতা দেওয়ার জন্য আমরা সমর্থন করব। Why didn't you tell them? উনি বলছিলেন যে এটাকে সমর্থন করতে পারি না। Why? What is wrong in this? প্রস্তাবের মধ্যে কি প্রবলেমটা ছিল? পয়েন্ট অফ ক্লারিফিকেশন। মাননীয় সদস্য মহোদয় সেই একই ইলজাম লাগিয়েছিলেন আমাকে যে আমি অপোজ করছিলাম। আমাদের মাননীয় এলওপি প্লিজ বলতে দিন, প্লিজ। বিভ্রান্ত করা হচ্ছে, আমি অপোজ করলাম, আপনি প্রমাণ দেখাতে পারবেন? ক্যান ইউ গিভ প্রুফ দ্যাট আই অপোজ দ্যাট? বলুন শম্ভুবাবু। কেন আমি, আমার কথা হচ্ছে আমরা এটাকে সমর্থন করি। যেহেতু বিলটা রাজ্যসভাতে এখন রয়েছে, তো সেটা রাজ্যসভা থেকে কেন্দ্রীয় সরকারের কাছে না দেওয়া অবধি আমরা এখান থেকে কিভাবে পাঠাবো? সেটা নিয়ম নেই, রুলসে নেই। এটা তো আপনারা সিম্পিটি পাওয়ার জন্য এই বিষয়টা করছেন। আমরা সাপোর্ট করি, কেন করবো না? আমি নিজে সামনে থেকে বিলং করি, সামনে এমন একটা এলাকা ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেটা আমি ছাড়া আপনারা জানবেন না। আমি আছি দিনে রাত্রি ওখানে, আমিও চাই আমাদের লোকদের জন্য উন্নয়ন। আপনারা কেন আমাকে টার্গেট করে অপোজ করে বলছেন? বরং আমি বলবো আপনাদের এডিসির অবস্থা দেখুন, এডিসিতে ইউসি দিচ্ছে না, টাকা পয়সা খরচের হিসাব দিচ্ছে না। থ্যাংক ইউ, বলবো না বেশি, অন্য দিনে বলবো। মাননীয় সদস্যের পয়েন্ট অফ ক্লারিফিকেশন ইজ ভেরি ক্লিয়ার। উনি এটাকে সমর্থন করছেন, এটাই তো চেয়েছিলাম। আর এই যে এডিসি কে ক্ষমতা দেওয়ার ব্যাপারে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে ত্রিপুরা রাজ্যে ক্লিয়ারলি বলেছে বিফোর 2018 ইলেকশন যে এখানে ইন্ডিজেনাস ত্রিপাসাদের প্রবলেম আছে, এডিসি এলাকায় যারা বসবাস করছেন তাদের বঞ্চনা হচ্ছে। ইট ওয়াজ দি স্টেটমেন্ট বাই বিজেপি, এবং সেই কথা মাথায় রেখে নির্বাচনের প্রতিশ্রুতি পত্রে আপনারা লিখেছিলেন যে আমরা এডিসি কে টিটিসি করব, ত্রিপুরা টেরিটোরিয়াল বা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করব। নাও মাই কোয়েশ্চেন ইজ, এটা যদি সমর্থন করেই থাকে, why you have wasted 5 years of time? 5 বছর শেষ হয়ে গেছে। Now it is your 6th year. Now also you are only telling that আমরা এটা সমর্থন করি, এটা আমরা করছি। 5 years is not good enough time for you to pass this bill. তো এই সভা থেকে যদি আরো দ্রুত গতিতে রাজ্যসভায় যেন এটা পাস করা হয়, এই প্রস্তাব গেলে ক্ষতি কিসের? That could have been done. সেদিকে যাব না। I think honorable member already he has understood what I want to tell. এই যে allegation, utilization certificate দিচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না? Can you tell specifically কত টাকা আপনারা দিয়েছেন, কোথায় কোন প্রকল্পে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? Can you tell that? আনুমানিক বিষয় কিছু বলে কোনো লাভ নেই। I tell you honorable speaker sir, যেখানে টিটিএডিসির বাজেট 619 crore ছিল, and out of that 500 crore it only goes in paying salary and pension. 119 কোটি টাকা, এই টাকা দিয়ে ডেভেলপমেন্ট হয় না। And I know for sure, take my statement, more than 75% work যেখানে আমরা কমপ্লিট করে ফেলেছি, already utilization certificate has been sent to the state government. আমার প্রশ্ন হলো, আপনি স্যালারি যারা পাচ্ছে তাদেরও ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে? যারা মাসে মাসে বিল কেটে নিচ্ছে, তাদের বেতন দেওয়া হচ্ছে, তাদেরও কি ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে? আই ডোন্ট থিংক। এটা জেনে নেওয়া উচিত। এন্ড দেন এডিসি এলাকায় আজকে প্রায় 4-4.5 লক্ষ বেকার, পরীক্ষার পর পরীক্ষা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে
ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার, ইউ আর টেকিং ইন্টারভিউ, ওয়েলকাম, উই ওয়েলকাম ইট। আরো বেশি করে, আরো বেশি মাত্রায় যুবকদের কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি যদি আজকে বলি টিটিএডিসি এলাকায় মানুষের কর্মসংস্থানের রিসোর্স কি, অনলি গভর্নমেন্ট জব। ত্রিপুরা রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, টিটিএডিসিতে কোথায় থাকবে? এখন মানুষের কষ্ট, বেকারদের কষ্ট। জেআরবিটি তার পরীক্ষা নিয়েছে, রেজাল্ট বেরোচ্ছে না। পিআরটিসির কোনো দরকার ছিল না। মন্ত্রিসভা কিছুদিন আগে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে পিআরটিসি দিয়ে এখন চাকরি নেওয়ার ব্যবস্থা হবে। বাট মাই পয়েন্ট ইজ, এই পিআরটিসি দিয়েই হবে না। ইউ মাস্ট ইনক্লুড দেম যে এই রাজ্যে যদি চাকরি করতে হয়, আইদার বেঙ্গলি অর ককবরক, টু ল্যাঙ্গুয়েজেস, এই দুইটা ল্যাঙ্গুয়েজ ত্রিপুরা রাজ্যের স্বীকৃতি প্রাপ্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজের কথা যাদের জানা থাকবে, ডাইলেক্ট আপনি কি বলবেন, নোয়াখালী যারা নোয়াখালী বলবেন, সিলেটি যারা সিলেটি বলবেন, কে আপত্তি করেছে তাদের? কিন্তু এই রাজ্যে যদি চাকরি করতে হয়, বেকারদের কি? বেকাররা বলছে যে সরকার আজকে ইন্টারভিউ নিচ্ছে কিন্তু চাকরি দিচ্ছে না। For 3 years they are waiting. Lakhs of বেকার যারা পরীক্ষা দিয়েছে তাদের চাকরি হচ্ছে না। কারণটা কি? Where is the problem? আজকে হাউসে দাঁড়িয়ে বলছি, আজকে আমাদের রাজ্যে যারা পিএইচডি করেছে, নেট করেছে, স্লেট করেছে, 2000 such people are waiting for jobs. ক্লারিক্যালের চাকরি করছে মানুষ পিএইচডি করে। আমি গভর্নমেন্টে নেই, পিপল আর সিটিং। আপনারা যারা বসে আছেন ট্রেজারি বেঞ্চে, প্লিজ টেক কেয়ার অফ দেম। প্রচুর খালি, একের পর এক আমরা যদি দেখি এই রাজ্যের মধ্যে এডিসি এলাকায় আজকে কেন ডিমান্ডটা হচ্ছে? Why people are talking about bigger Tripura? It is from বঞ্চনা। আমার যখন কিছু হচ্ছে না, when I am not getting developed, আমি শত চেষ্টা করে আমি যখন উঠতে পারছি না। ত্রিপুরা রাজ্যের অনেক ত্রিপুরাস আমি দেখেছি আগরতলায়, খোয়াই শহরে বিজনেস করতে পারছে না। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন। ওই একই ছেলেমেয়েরা গিয়ে ডিমাপুরে কোটি টাকার ব্যবসা করছে, গুয়াহাটিতে গিয়ে ব্যবসা করছে, বহু ট্রাকের মালিক সেখানে ব্যবসা করছে, বাট দে ক্যানট ফ্লারিশ হিয়ার। হুজ টু সি দিস? গভর্নমেন্ট। আমাদের এইখানটাই কলেজের দাবি, মাননীয় সদস্য এখানে আজকে দাবি তুলেছে যে বুড়াখায় একটা কলেজ হবে কিনা। ইভেন আই ওয়ান্টেড টু টেল দি সেম থিং। প্রত্যন্ত অঞ্চলের মানুষ সবাই যদি শহরে এসে লেখাপড়া করতে হয়, where is the money for them? এই রাজ্যে এখনো মোর দেন probably 60 to 63% people are below poverty line। এই কথা আমাদের মনে রাখতে হবে। We have to think for the poor people. আপনারা বিদ্যাজ্যোতি প্রকল্প শুরু করেছেন। বিদ্যাজ্যোতি প্রকল্পে কি হচ্ছে? টাকা দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। Why you can't make it free? কেন ফ্রি বিদ্যাজ্যোতি স্কুল হবে না? We should think in this line. আমি গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছি না। I don't have that knowledge to advise the government. I am only trying to highlight the problems of the people. আমার এই রাজ্যে এত সংখ্যক মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে, তারপরও আপনি কলেজগুলোকে পার্ট টাইমার দিয়ে, পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে কলেজগুলো পরিচালনা হচ্ছে। কলেজগুলোর শিক্ষাগত মান অনেক নিচে নেমে এসছে। কারণটা কি? যাদের কলেজে পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, ওই সমস্ত লোকের সেই যোগ্যতা নেই। এন্ড দেন ইউজিসি কি বলে, এই সুযোগেই বলে ফেলি, প্রতিটি 25 জন স্টুডেন্টের মধ্যে একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকতে হবে।
আমাদের এই রাজ্যে এই লাস্ট 15 ডে এই বিধানসভা হবে বলে আই ওয়াজ ডুইং সাম অ্যানালাইসিস, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে 151:1
দেখা গেছে 151:1। सांग्रांशाला 12 ताकरजला 17 गुलागाती निलुवा जिमंबाई खुचा कलाई केंद्र कम्युनिटी हॉल नगो काइसा थैरिमानि पांदा संख्या जाखा पांदा फाइ मानजखा मंत्री शुक्लाचरण नुवातिया त्रिपुरा हामक्राई मंत्री विकास देबबर्मा टीएमडीसी विद्युत देबबर्मानो खोबै कुबुनि अजमारक त्रिपुरा हामक्राई मंत्री विकास देबबर्मा शाखा अथैरिमानि पांदाव खरकबासिनि सिलाइ गोबां लुकुरक थैरिखा ते थैरिमा हाय गाहाम सामंते कुनु गुरै थैयंखा बररकनि लांमानो मोथाङै मानो आबुनि बागै हास्तिनि सिख्ला दफानि बररकनो बसकाङो फायै थैरिनानि बागै कयखा मंत्री विकास देबबर्मा बतेबो शाखा ताबुनि सिख्ला दफानि चिराइरक थेकजनै मानयो कुबुलै तंमानि आबुनो जत पालखे मा काशनै हिनि शाखा त्रिपुरा हास्तिनि त्रिपुरा हामक्राई मंत्री विकास देबबर्मा मंत्री शुक्ला बाबू मानजाक ते उरनि जत उरनि आगिनि एमएलए कसाम ते उरनि हिमानि देबबर्मा बासनाय बाबू मानजाक ते मुटामुटिनि थैरिनारक 50 जननि बिसि थैरिनाय दङ आं मेसेज दिनायो मुति हाय काहाम प्रोग्राम देबो जत जागार उनसं थै माने जीवन दान काइसा थै पेकेट नि बागैनो अनेक थै अनेक जीवन हारि थाङो आबानि बागैनो आं मेसेज दङ ओ दफानो हायदि सिंबो सिनि थैरि लायनाय थैरिखौ जीवन दान खालायनाय ते सिग्ला मथारकनो आंखाथारो सिनि समाजनि जानाय सिग्ला ताबुखौ हामिया चित्राबाय जे कुबुल तंमानि थेकजाना कुबुल तंमानि ओ कुबुल माने होइते जों जतनो पालखायै मिलिनायै सिनि बसाबति दङ जों आगामी दिनाव मा बांसिनाय सामाजिक भावे सरकारि भावे जत किछु सम्भवया किन्तु सामाजिक भावे जत किछु सम्भव आमाबे नং मेडियान बिसिंते आं कचारनाय सिनि सिग्ला रंना चिग्रा चलाय रंना सिनि लामा थां तंबाय सिनि बर 80% सिनि बर ओ थेकजाना आं कुबुलजा आमादे भाबेनो दिन नं बिसिंते मेडियान बिसिंते आं बरनाय थारे ओ दितो फारक ओ बुसारो मुति होइते नरक मुक्तं किछि सिनि दफा चिंते कथांनानै माथा बन्दल म एकजना माने होइते जतनो रखा खालायनांनाय पालखाय मा गलांनाय हामबाय जत मेडिया काइसा थैरि बागै नङानि बाहेराव डायलिसिस खालामनानै फरायनायनि थैया जोंनि खमि थाङा थैबाय आरो गावसोरनि जिल्लायाव हरनि मावनांगौ दै खालामनानै जोंनि बागै जाफाबाय पुरु दाखौ थैबाय ओ थैखौ गावबाव हायफोराव गावबाव थैनो खालामनानै परे ओ बराव नामो सुस्थ हইবাতে ওই দাম কথা ওকে কাইটা থৈনি বাগৈ 2023-24 বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করেছি
সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়। 2022-23 অর্থ বছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন অনাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষা অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএনসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকার রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এসসি ওয়েলফেয়ার চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 1,466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 400টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসসি সুবিধাভোগীদের যেখানে জাতীয় আর্থিক আনুমানিক প্রবৃদ্ধির হার 6 থেকে 6.5% থাকবে বলে আশা করা যাচ্ছে। রাজ্যটির কিনে যাওয়ার পথে যে উচ্চ আর্থিক প্রবৃদ্ধির হার আমাদের সকলের নিরন্তর সতর্ক হবে। এই বাজেটে অগ্রাধিকারের বিষয়গুলো হল প্রথমত মূলধনী বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতির একটি নতুন সূচনা করা। দ্বিতীয়ত নারী, পুরুষ, জনজাতি, সবশ্রেণী জাতি, অন্যান্য আলোচিত জাতীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তৃতীয়ত কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতির সুনিশ্চিতকরণ এবং পরিবেশের সকল অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ঔষধ ধারণাকে সামনে রেখে নথিবদ্ধ নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার 24 দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অন্তঃশিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষা ক্ষেত্রে প্রতি অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে প্রতি অর্থ 40,000 টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে।
সুদের উপর ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত সরকারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অধিকন্ত আমি মহতী সভা, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা সহ সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2,882টি ভোটারি, 19,808টি পোল্ট্রি এবং 6,710টি ডাকারি ইউনিট বিতরণ করা হয়েছে। কৃষকদের দোল করায় সুবিধা পৌঁছে দিতে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। রাজ্য সরকার জনজাতি সুবিধাভোগীদের মাথা পিছু 1.50 লক্ষ টাকা দিয়ে 25টি দুগ্ধজাত ইউনিট, 393টি বিগ রিয়ারিং ইউনিট এবং 383টি গোট রিয়ারিং ইউনিট স্থাপন করেছে। 2023-24 আর্থিক বছরে রাজ্যে গাভীর গর্ভবৃদ্ধির উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসাবে 1.40 লক্ষ কৃত্রিম গর্ভধারণ রোগ ব্যবহার করবে। এর মধ্যে 70,000 ইউনিট এক্সপোর্টেড সিমেন্ট এবং 70,000 ইউনিট কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হবে। কানকিনগরে একটি আধুনিক কৃত্রিম গর্ভধারণ প্রশিক্ষণ কেন্দ্র এবং তার জন্য গর্ভের মাঠ প্রযুক্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষিকে বরফের বাক্যযুক্ত 3 চাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষে ও উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত 2023-24 অর্থ বছরে বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা রেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 2022 অর্থ বছরে রাজ্য সরকার প্রার্থীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে ছুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএনসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2,000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 8 বছর ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এবং 475 জন শিশুকে কনসালটেন্ট অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট
প্রতিটি ন্যায্য মূল্যের দোকানকে মডেল চেয়ার সাইজ শপে পরিবর্তিত করা হবে। ট্যাক্সি ওয়েলফেয়ার ব্যবস্থার সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রাম্য 195 কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 8.37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 141.20 লক্ষ টাকা মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 and 10 পাবো 12,100 ছাত্রছাত্রীর জন্য 640.75 লক্ষ টাকা মেট্রিক স্কলারশিপ বাবদ 34,150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.20 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং এবং সমাজের দুর্বল কৃষকের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,000 সর্বাধিক সুবিধা প্রদান করা হবে। সমবায় সমিতি করার জন্য একটি সার্বিক মৎস্য চাষ প্রণয়ন করা হবে, যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্য চাষে রাষ্ট্রের সমাজের একটি কর্মসূচির জন্য জীবিকা আমি সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্য চাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার মধ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের উৎপাদন ইত্যাদি করা হবে। এই প্রকল্পের জন্য আমি 12 কোটি টাকা ব্যয় বাড়াতে রেখেছি। আমি পিএনসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডিউল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং ব্যবসায় উৎসাহ দেওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023 অর্থবর্ষে জন্য বরফের মাঠ পর্যন্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষিকে বরফের বাস্তুযুক্ত 3 টাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষের উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভা বিশৃঙ্গ আসুক ব্লু ফিল্ম নাই আপনার যদি ব্লু ফিল্ম থাকা অনেক বড় চাবে জ্ঞান নাই নীল ছবি বাংলাদেশ একের পর এক স্ক্রল খাই নাই দৌড়াইছে এবং স্পিকার তিনি পর্যন্ত যাদবলাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে অথচ কর্ণাটক 2 জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাক এবং বিরুদ্ধে অ্যাকশন খায়, গুজরাট 2 জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাইকে আমরা অ্যাকশন খাই, উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এক এমএলএ বিধানসভা বিশৃঙ্গ নাই আসকে আনতে ফিল্ম নাইয়ে মানজাকি বনব অ্যাকশন না হাত রাখায় যাদবলাল নো অ্যাকশন না হার দি আপগ্নুতি जों एडजर्नमेंट मोशन तुमका स्पीकार नो तुम संगा जों एडजर्नमेंट मोशन সম্পর্কে তামনি বক্তব্য
অ্যালাউ দেন না, বলছে আমি শুনবো। আর তিনি আমি শুনবো বলতো তোমরা খাইছে, কারণ গোবাং প্রশ্ন তিনি বাতিল থাকায় বিভিন্ন আইন কানুনগুলো তিনি গ্রেটার ত্রিপুরা লেননি গ্রেটার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন দেমানি বরং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা দেমানি বাতিল খাই ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সড়ক তঙ্গ হাই এলাকানো তুই আলাদা রাজ্য নিয়ে আলাদা রাজ্য গঠন খাইছে সিমালি আবশ্য ক্লিয়ারিং থাকে টিকার নি মো একশনো খুশিয়া সন্দিহান ইয়ার ডাউটফুল নির্বাচিত জনসংখ্যা উইলা যাদবলাল নাথনি ব্যাপার কক সালাইনি হামা করেছে বাকি বিধানসভানি কাজকর্ম টিকার 5 মিলিয়ন পাইয়া নমু যাদবলাল নো 5 দিন বাকি 1 মাস বাকি সাসপেনশন ক্লাইমে নমু কিন্তু উল্টা যারা যাদবলাল নাথ নো অ্যাকশন না হাতে ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাকি তিনি এমএলএ রংছে তিনি পরে সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং রম নাই তিনি সারাদিনও চিন্তাও সরম নাই বড় নয় যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন অজ্ঞাতা লড়াই খেয়েছেন বাবা পাটেনি এমএলএ রং সাসপেনশন থাকে ত্রিপুরা মফা এবং কংগ্রেস নি খরচে সুদীপ রায় বর্মন বকলাই আর সিপিএম নি নয়ন সরকার বনবকলাই তাই মাইক বন্ধ কেমন আপনি সানান কি মাইক বন্ধ তো ক্লাই মাই আই মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ ক্লাইকা আমন বিরুদ্ধে লড়াই নেই থুনজাক মানে কক যে ত্রিপুরান বড় মুভি তো যে বিজেপি সরকারও আছে একজন এমএলএ ব্লুফিল্ম নাই তো দিন বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই বরংনি সামুইয়া বেকার চাকরি মাইয়া খেত আমারও তৈ করে গ্রাম পাহাড়ও বরফ নজাঙা তৈ মাইয়া নেই তো বেগান কাম কমি থাকা অনেক কিছু সমস্যা ত্রিপুরান বড় মুভি তো বড় মুগ্ধ বিজেপি তাম ক্লাইতং আবনো পুনর্জন বাগিন তিনি প্রতিবাদ অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থা আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যের 9.8 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে ডিবিসি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765 ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165 ন্যায্যমূল্যের দোকানকে মডেল শেয়ার সাইট ক্লাবে পরিবর্তিত করা হবে। এসপি ওয়েলফেয়ার ব্যবস্থার সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রামমন্ত্রী 145 কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 8.63 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 141.20 লক্ষ টাকা মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 and 10 পাওয়া 12,100 ছাত্রছাত্রীর জন্য 640.77 লক্ষ টাকা স্কলারশিপ বাবদ 30,150 জন ছাত্রছাত্রীর জন্য
ওয়াইফের সেন্ট্রাল পেজে আমার লাইভ দেখছেন এবং অনেকদিন পর এই লাইভে আসা, খুব গুরুত্বপূর্ণ এক দুইটি আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে বেশি যেটা খুব প্রয়োজন উপজাতি অংশের মানুষের জন্য, যেটাকে বারবার বিভিন্ন নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী বা উপজাতি যাই বলুন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন দাবি বিভিন্ন ইস্যু কথা বলে বিভ্রান্ত করেছে এবং ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এটার প্রমাণ সারা ত্রিপুরা রাজ্যে মানুষ জানে এবং ভারতবর্ষের মানুষও জানেন। প্রথমত এটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, এই স্বায়ত্ত শাসনের ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী অংশের মানুষের তার যে গণতান্ত্রিক অধিকার, তার চাকরি, তার কাজ, তার ভাষার বিকাশ, তার সংস্কৃতির বিকাশ, তার এডিসি এলাকা বা উপজাতি জনগোষ্ঠী অংশের মানুষের এলাকায় তার পরিকাঠামো উন্নয়ন, সব দিক থেকে এই আদিবাসীদের জাতিসত্তা বিকাশের জন্য যে এডিসি যে প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, এটা ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন এবং ত্রিপুরা রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, জাতি উপজাতি উভয় মিলেই যে দীর্ঘদিনের দাবি, এই দাবি বামফ্রন্ট সরকার পূরণ করেছিল ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য, যাতে করে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, তার সংস্কৃতির বিকাশ, সমস্ত দিক থেকেই তার উন্নয়ন ঘটে, বিকাশ ঘটে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, তার ধারাবাহিকভাবে তার উন্নয়ন ঘটছিল, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এই ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন আঞ্চলিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন জাতীয়তাবাদী দল এটাকে বিভ্রান্ত করার জন্য নানান খেলা খেলেছে এবং সরল সোজা এই আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি, অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি নিয়ে সুরসুরি দিয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক তার যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে ঘুরপাক খেয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা অনেক সময় তার ভুল পথের দিকে ধাবিত হয়েছে অনেকাংশ উপজাতি অংশের মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দাবি প্রথম ছিল, এটা মনে রাখা দরকার, আমাদের দাবি 1948 থেকে ছিল যে ত্রিপুরা রাজ্যে একটা এডিসি গঠন হোক, স্বায়ত্ত শাসন গঠন হোক। আমাদের প্রিয় নেতা, জননেতা দশরথ দেব যখন 1952 সালে তিনি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হন, তিনি পার্লামেন্টেও এই দাবি করেছিলেন এডিসির জন্য। এদিকে পার্লামেন্টের ভেতর, বিধানসভার ভেতর ত্রিপুরা রাজ্যের, আবার বাহিরে গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক প্রিয় মানুষ, জাতীয় উপজাতি মৈত্রী রক্ষার যারা চান, তারা
সবাই মিলে এই দাবি নিয়ে আমাদের এডিসি গঠন হয়েছে। এটা আমি আগেও বলেছি। এখন বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে যে উপজাতি অংশের মানুষের যে উন্নয়নের যে ধারাবাহিকতা হয়েছে, ধারাবাহিকভাবে উন্নয়ন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা বেড়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ত্রিপুরা রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের সমস্ত অংশের আদিবাসীদের তার অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিকাশ, তার ভাষার বিকাশ, সংস্কৃতি, এটা যদি আরো ত্বরান্বিত করতে হয়, আরো উন্নত শিখরে নিয়ে যেতে তাহলে সাহিত্যকে আর একটু ক্ষমতা দেওয়া দরকার। এই নিরিখে আমরা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন, কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, সিপিআইএম আমরা দাবি করেছি যে আমাদের দেশের সরকারের কাছে এই সাহিত্য শাসনকে আর একটু এম্পাওয়ারমেন্ট করা হোক। এর জন্য সংবিধান, 6 শিডিউল যে সংবিধান এখানে আছে, এটাকে সংশোধন করে 125তম সংবিধান সংশোধন করে যাতে শুধু ত্রিপুরা রাজ্যের এডিসি নয়, ভারতবর্ষের সাহিত্য শাসিত এলাকা তার একটু অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারে, অধিক ক্ষমতা প্রদান করতে পারে। এই অধিক ক্ষমতা প্রয়োগ যদি হয় তাহলে তার ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ বেশি হবে। এটা যদি সংশোধন করে আর একটু এম্পাওয়ারমেন্ট করা হয়, তার সংস্কৃতির বিকাশের জন্য তার অর্থনৈতিক বরাদ্দ বেশি হবে। তার এই এডিসি এলাকার তাদের প্রশাসনের যে ক্ষমতা আর একটু বৃদ্ধি হবে। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, পিডব্লিউডি, হেলথ, এরকম যে বিভিন্ন একটা রাজ্য, একটা স্টেটের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্ট, সেম ডিপার্টমেন্ট এডিসির মধ্যেও সাহিত্য শাসনেও, অটোনোমাসেও আপনার এই ডিপার্টমেন্টগুলি তার ক্ষমতা থাকবে, তার এক্সিকিউটিভ করার ক্ষমতা থাকবে, লোক থাকবে, তার অর্থ আসবে, পরিকাঠামোগত তার উন্নয়ন আর একটু ত্বরান্বিত হবে, আর একটু বেশি হবে। এর জন্য আমরা চাইছি যে 125তম সংবিধান সংশোধন করে এডিসিকে আর একটু বেশি ক্ষমতা যাতে দেশের সরকার প্রদান করে, এর জন্য সংবিধান সংশোধন করুক। এই প্রস্তাব পার্লামেন্টে উঠেছে, সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে আছে, বহু বছর যাবৎ পেন্ডিং। আমরা চাই যে এই 20 জুলাই থেকে যে বাদল অধিবেশন শুরু হবে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, এই বিল উঠুক, এটা পাস করুক কেন্দ্রীয় সরকার, যাতে করে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের তার সামাজিক, তার অর্থনৈতিক, তার শিক্ষা, তার কর্মসংস্থান, তার স্বাস্থ্য, এটা আরো বিকাশ হোক, এটা আরো উন্নত শিখরে গিয়ে পৌঁছুক, তাদেরকে আরো অধিকার দেওয়া হোক, এটাকে আরো একটু স্ট্রেংথেন করা হোক, এটি আমাদের বক্তব্য। কিন্তু দেশের সরকার এটাকে করতে চাইছে না। অপরদিকে যেটা 6 শিডিউলের যে পাওয়ার এখন বর্তমানে আমরা পাচ্ছি বা উপভোগ করছি, এই 6 শিডিউলের পাওয়ারও এটা থাকবে কিনা থাকবে না আগামী দিনে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটা এখন ভারতবর্ষের মধ্যে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আদিবাসী অংশের মানুষের মধ্যে, সংখ্যালঘু জাতিগোষ্ঠী অংশের মানুষের মধ্যে, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী, সংখ্যালঘু ধর্মাবলম্বী অংশের মানুষের মধ্যে। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশের কেন্দ্রীয় সরকার চালু করতে চাইছেন। এটা এই প্রথমবার না, এটা 2014 সনের নরেন্দ্র মোদীর সরকার আসার পরে 2016 সালে আইন কমিশনকে দিয়ে এই ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালু করার জন্য প্রস্তাব করেছেন। আইন কমিশন তখন আমাদের দেশের বিভিন্ন নাগরিক, বিভিন্ন সংস্থার কাছে আবেদন, তাদের মতামত চেয়েছেন। ওই সময় প্রায় ৭৬,০০০
দেশের নাগরিক বা বিভিন্ন সংস্থা আইন কমিশনের কাছে তাদের মতামত পাঠিয়েছেন ইউসিসি সম্বন্ধে। তারপর এটা পর্যালোচনা করে দেখা যায়, মতামতের ভিত্তিতে দেখা যায় যে আইন কমিশন বলেছেন ওই সময় 2018-তে বলেছে যে আমাদের দেশের যেভাবে বৈচিত্র্যময় বহু জাতি অংশের জাতি মানুষ, বহু ভাষাগত মানুষ, বহু ধর্মাবলম্বীর অংশের মানুষ, অনেক সংস্কৃতির মানুষ, এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হচ্ছে। ষষ্ঠ তপশিলের যে অধিকার ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে তার যে অধিকার পেয়েছে এটা পর্যন্ত ক্ষুণ্ণ হবে। তার যে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের যে যুগ যুগ ধরে তার যে নীতি প্রথাগতভাবে তার কাস্টমারি লো, পার্সোনাল লো এভাবে চালু আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং এই পদ্ধতিতে তাদের বিবাহ কিভাবে হবে, তাদের বিবাহ বিচ্ছেদ কিভাবে হবে, তাদের সম্পত্তি কিভাবে তারা বাটোয়ারা করবে, নানানভাবে এই যে কাস্টমারি লোর মধ্যেই সামাজিকগতভাবেই তাদের যে এই নীতি ভিত্তিতে তাদের যে সমাজ পরিচালিত হচ্ছে এটাও ক্ষুণ্ণ হবে। তাহলে কাজে আমাদের দেশের যে জাতিগোষ্ঠী, ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠী, আদিবাসী জাতিগোষ্ঠী বলুন, ছোট ছোট ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, সংখ্যালঘু অংশের ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, তার যে ক্ষমতা, তার যে স্বাধীন সত্তা, এটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য আমরা চাইছি, আমাদের দাবি হচ্ছে, আমাদের গণমুক্তি পরিষদের দাবি হচ্ছে, আমাদের টিওয়াইফের দাবি হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে 2018-তে যেমন আইন কমিশন বলেছে যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রযোজ্য করা ঠিক হবে না, লাগু করা ঠিক হবে না, আমরা এবারও বলছি যে এই পরিস্থিতিতে আমাদের দেশের যে পরিস্থিতি তাতে এটা লাগু করা ঠিক হবে না, ভালোর থেকে খারাপ বেশি হবে। উনি কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা বক্তৃতাতে শুনেছিলাম, তিনি বলেছেন কি যে এক দেশ এক আইন, সবার জন্য এক আইন থাকা দরকার, এর জন্য অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি। তাহলে পরে উনি বলেছেন যে এটা সংবিধানেও লিপিবদ্ধ আছে, কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে, আসলে কি সংবিধানে কিভাবে লেখা আছে? আমি যখন স্টাডি করলাম কিছু কিছু পত্রিকা, কিছু কিছু অন্যান্য যারা এখানে লো সম্বন্ধে, সংবিধান সম্বন্ধে জানেন, ওদের কাছে যখন আমরা গেলাম দেখলাম এখানে লিপিবদ্ধ আছে, সংবিধানে লিপিবদ্ধ কিরকম আছে, যদি দেশের সমস্ত নাগরিক সমান সমাধিকার পায় তাহলেই এই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে অসাম্যের বিকাশ হয়েছে। আমাদের দেশে এখনো ছোট ছোট জাতিগোষ্ঠী নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এখনো শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, ভাষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, তার সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এখানে সামাজিকভাবে সমান নয়, অসাম্য রয়েছে। এই অসাম্য থাকার মধ্যে দিয়ে সংবিধানে বলছে যে সমান যদি সমানাধিকার হয় তাহলে এটা সম্ভব, কিন্তু আমাদের দেশে তো সমানাধিকার সমান নয়। তাহলে সমান যেহেতু নয়, যেহেতু অসাম্য রয়েছে, তার বিকাশ ভারতবর্ষের ইতিহাসে এখানে মধ্যে রয়েছে যে তার যে বিকাশ হচ্ছে ভারতবর্ষের, এটা অসাম্য। উত্তর পূর্বাঞ্চল বহু বছর ধরে পিছিয়ে পড়া, অবহেলিত। ভারতবর্ষের ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড় বহু যুগ ধরে আদিবাসীদের এলাকাগুলিতে বঞ্চিত, তারা সামাজিকভাবে নিপীড়িত। উত্তরপ্রদেশের ছোট ছোট জাতিগোষ্ঠী তারা নিপীড়িত, বঞ্চিত। এটা শিক্ষার ক্ষেত্রে বলুন, এটা স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, এটা ভাষার ক্ষেত্রে বলুন, এটা সংস্কৃতির ক্ষেত্রে বলুন, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, এটা কাজের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে বঞ্চিত। এটা সমানভাবে আমাদের দেশের নাগরিক সমান তার সুফল পায়নি, সুযোগ পায়নি। এর ফলেই
আমাদের দেশের যে ছোট ছোট জাতিগোষ্ঠী, শুধু অনেক ধর্মাবলম্বী, তাদের যে বিকাশ, এই বিকাশটা অসমান। এই অসমানের কারণে আমরা বলছি যে অভিন্ন দেওয়ানি বিধি সমস্ত অংশের মানুষের জন্য এক আইন হলে হবে না। এটা কি হবে? এটা ওইসব জাতিগোষ্ঠী বা ওইসব সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর একটা আইন চাপিয়ে দেওয়ার কথা হবে। আমাদের দেশের সংবিধানে আছে অ্যাট্রোসিটিস অ্যাক্ট, তপশিলি জাতি আদিবাসীদের জন্য তারা যাতে বিচার তারা অনায়াসে পেতে পারে, এর জন্য একটা সুযোগ আছে। এটা ক্ষুণ্ণ হবে। ষষ্ঠ তপশিল, পঞ্চম তপশিল, 7 শিডিউল যেটা আছে, এটা হচ্ছে পেশা আইন যেটা আছে, এটা ক্ষুণ্ণ হবে। তাহলে এটা যদি ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে কিভাবে হবে? আমরা চাইছি 125th অ্যামেন্ডমেন্ট বিল সংশোধন করে এই আদিবাসী জনগোষ্ঠীর অংশের মানুষের তার জমি রক্ষা, তার স্বায়ত্ত শাসনের তার আরো বেশি সাংবিধানিক ক্ষমতা প্রদান করা, তার অর্থনৈতিক বিকাশের জন্য সাহায্য করা, তার ভাষার বিকাশের জন্য সাহায্য করা। তাহলে এই কথাটা আমরা মানুষের কাছে এই জন্য আমরা দাবি করছি। এখন ভাষা, আমরা বলছি যে ককবরক ভাষাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করা। তাহলে এক বিধি যদি হয়, এই সংবিধানের 8ম তপশিলে ভাষার বিকাশই তো এখন হয়নি। ককবরকের ভাষা এখন ত্রিপুরা রাজ্যে কয়েকজন রোমান হরফে হবে না বাংলা হরফে হবে, এর জন্য বিতর্ক হচ্ছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা চাই নিজস্ব হরফ, আমরা চাই আমাদের নিজস্ব হরফ থাকুক। তাহলে নিজস্ব হরফ যদি তৈরি করতে গেলে এটাকে রিসোর্স তৈরি করতে হবে, এটাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করলে এটা ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। সংবিধানে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় এই ভাষাটা, তাহলে এই ভাষার বিকাশের জন্য দেশের সরকার অর্থ বরাদ্দ করতে বাধ্য হবে। তাহলে তার একটা নিজস্ব ভাষা হোক, কেন রোমান কেন বাংলা, আমরা চাই তার নিজস্ব হরফ হোক। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের ভাষা সংবিধানে আমাদের ককবরক ভাষাটা 8ম তপশিলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত, এই দাবি তো আমরা করছি, লড়াই আন্দোলন করছি, এটা মূল দাবি। এই মূল দাবি থেকে বিচ্ছিন্ন হয়ে ডালপালাতে আন্দোলন করলে তো হবে না। আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বাংলা হরফের সঙ্গে রাজ আমল থেকেই বাংলা হরফের সঙ্গে থাকার সময় প্রচলিত হওয়ার কারণে এখন পর্যন্ত অনেক লোক আছে গ্রামে গঞ্জে যারা ইংরেজি অক্ষর এখনো বলতে পারে, তাদের জন্য বাংলা হরফ। এবং এখন বামফ্রন্ট সরকারের আমলে যখন ইউনিভার্সিটি হয়েছে, স্কুল হয়েছে, গ্রামে গ্রামে রাস্তা হয়েছে, অঙ্গনারী সেন্টার হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, অনেক উন্নত হয়েছে, ছাত্রছাত্রীরা শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা তারা বাংলা পড়তে অসুবিধা হয়, এটা ন্যাচারাল। কিন্তু তাদের জন্য ইংলিশ হরফে রোমান হরফে লিখো, আপত্তি তো নেই। তাহলে বাংলা হরফও লিখো, রোমান হরফেও লিখো, দুটো হরফে যার যে পছন্দ লিখো, যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজস্ব হরফ আমরা তৈরি করতে পারবো। কিন্তু নিজস্ব হরফের তৈরি করার জন্য ককবরক ভাষাকে সংবিধান 8ম তপশিলে অন্তর্ভুক্ত করার যে আন্দোলন, এই আন্দোলনকে বাদ দিয়ে শুধু রোমান হবে না বাংলা হবে, এটা আন্দোলনটা মূল আন্দোলন না। এই আন্দোলনকে মূল আন্দোলন থেকে বিচ্যুতি করবার জন্য, মূল আন্দোলনের সুদ থেকে তাদেরকে মুড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই ছোটখাটো আন্দোলন চলছে। আমাদের কথা হচ্ছে আমরা ককবরক ভাষীকে আমরা ভালোবাসি, যে কোনো ভাষাকে আমরা ভালোবাসি, সম্মান আমরা করি। আমাদের ভাষা যেহেতু ককবরক, আমরা এই ককবরক ভাষার তার নিজস্ব লিপি চাই। এই নিজস্ব লিপি করতে গেলে কি লাগবে? সংবিধানের 8ম তপশিলে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আমাদের ভাষাকে। দেশের সংবিধানে করুক। আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রথম বামফ্রন্ট সরকারই ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। তাহলে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের রাজ্যের বিভিন্ন সংস্থার মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, বিধানসভা, যে কোনো জায়গায় ককবরক ভাষাতে ভাষণ, ককবরক ভাষাতে দরখাস্ত, আপনি যে লিপিতেই লেখেন এটা অ্যাকসেপ্টেবল। এটা যেহেতু এই সরকারের বা সরকার ককবরকটা সরকারি ভাষা, কিন্তু দেশের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে যেহেতু সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি, এই আন্দোলন আমাদের করতে হবে। আমরা চাই যে সরকারি ভাষা যেহেতু স্বীকৃত হয়েছে, এই ভাষাগতভাবে রেলের মধ্যে এটা প্রযোজ্য হোক, এখানে
যখন আমরা বিভিন্ন এয়ারপোর্টে যাই, এই এয়ারপোর্টে যখন যাই তখন এয়ারপোর্টের মধ্যে ঘোষণা হোক ককবরকের মধ্য দিয়ে, তাহলে এরকম একটা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অ্যানাউন্স হয় বিভিন্ন ভাষায়, এখানে ককবরক ভাষায় অ্যানাউন্সমেন্ট হোক। এটা তো আমাদের দাবি, এটা বিকাশ করার জন্য আমাদের দাবি, এই সংবিধান দাবি। এটা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন, এই রাজ্যের ইতিহাস বলবে এর জন্য বহু সংগ্রাম করা হয়েছে, অনেক শহীদ হয়েছে। ভাষা আন্দোলনের জন্য ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হয়েছে। এটা তো আমরা ভুললে চলবে না, এটাকে ভুললে চলবে না। এর জন্য আমরা বলছি যে একদিকে দেশের মোদী সরকার এডিসিকে তার সাহিত্য যে শাসন, তার 6 শিডিউল বলেন, 7 শিডিউল বলেন, তার যে আপনার পেশা আইন বলেন, এখানের মধ্যে বিভিন্ন যে ছুটোনাগপুর টেন্ডেন্সি অ্যাক্ট আছে জমি রক্ষার জন্য, এইসব আইন বলেন, অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলেন, সমস্ত মানুষের যে ছোটোখাটো যে জাতিগোষ্ঠীর, তার যে ছোটোখাটো ধর্মাবলম্বী অংশের মানুষ যে প্রথাগত ভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো যে রয়েছে, এটাকে বিনাশ করে দিতে চায়। এই বিনাশের একটা ফর্মুলা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এইটা লাগু আবার করতে চায়। এই লাগুর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার, আমাদের আওয়াজ ওঠা দরকার। কারণ একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, সবটার মধ্যে একটা একটা সম্পর্কিত রয়েছে। এই জন্য এই দুইটা বিষয় আমাদের কাছে বর্তমান সময়ে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনারা এই দুইটা বিষয়কে আরেকটু, আমি যতটুকু জেনেছি আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা যতটুকু জানেন এটাকে আরো একটু বড় পরিসরে এটাকে স্টাডি করা, এটাকে ডিসকাস করা, এটা নিয়ে যদি এটা আমাদের দেশের মানুষের জন্য, দেশের নাগরিকের জন্য যদি খারাপ হয়ে থাকে এই আইনগুলি, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। আর আওয়াজ তোলা দরকার, এটা আমরা বিশ্বাস করি দেশের মানুষের কাছে, আমাদের রাজ্যের মানুষের কাছে এটা বিশ্বাস রয়েছে। মানুষ, জনগণ সবসময় জনগণের ভালো চায়। কিছু অংশ তার নীতি খারাপ থাকে, নীতির কারণে তারা অন্য পথে মানুষকে বিভ্রান্ত করে, অন্য পথে নিয়ে যায়। কিন্তু এটা সাময়িক, এই সাময়িক বিভ্রান্ত হয়, সাময়িক পথভ্রষ্ট হয়, এটা দীর্ঘদিন থাকে না। কাজেই এখন আমরা যারা আছি, এই রাজ্যের যারা প্রগতিশীল অংশের মানুষ, যারা জাতি উপজাতি মৈত্রীকে সম্মান দেন, রক্ষা করার জন্য ভূমিকা গ্রহণ করেছেন বা করছেন বা চান, যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা সমস্ত ধর্মকে তার স্বাধীন সত্তা দেওয়ার পক্ষে, যারা সমস্ত জাতিগোষ্ঠীরই তার উন্নত হোক এটার পক্ষে, এই সমস্ত সকল অংশের মানুষ যাতে এগিয়ে আসা দরকার, এই কথা বলে আপনাদের সবাইকে, যারা যারা শুনছেন আমার কথা বা শুনবেন, তাদেরকে আবারও আমার পক্ষ থেকে ভালোবাসা, বয়স্কদের, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আপনারা কমেন্ট করে জানাতে পারবেন, আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করতে পারবেন, আজকে না হোক কালকেও কমেন্ট করতে পারবেন। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, এটা আমরা তুলে নিয়ে, এটাকে নিয়ে আমরা আবার চর্চা করব, ডিসকাশন করব, আপনাদের পরামর্শ আমরা চাইব। ধন্যবাদ, থ্যাংক ইউ। 2023-24 বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যবহার করেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 2022-24 বছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন অনাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষা অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএনসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 4টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার
প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টি ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এসসি ওয়েলফেয়ার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 1,466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসসি সুবিধাভোগীদের যেখানে জাতীয় আর্থিক আনুমানিক প্রবৃদ্ধির হার 6 থেকে 6.5% থাকবে বলে আশা করা যাচ্ছে। রাজ্যটি কিনে যাওয়ার পথে যে উচ্চ আর্থিক প্রবৃদ্ধির হার আমাদের সকলের নিরন্তর সচেতন করতে হবে। এই বাজেটে অগ্রাধিকারের বিষয়গুলো হল প্রথমত মূলধনী বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতির একটি নূতন অধ্যায় সূচনা করা। দ্বিতীয়ত নারী, পুরুষ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য আলোচিত জাতীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তৃতীয়ত কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতির সুনিশ্চিতকরণ এবং পরিবেশের সকল অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ঔষধ ধারণাকে সামনে রেখে নথিবদ্ধ নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার 24 দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আন্তঃশিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষা ক্ষেত্রে প্রতি অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত সরকারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অধিকন্ত আমি মহতী সভা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা সহ সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2,882টি ভোটারি, 19,808টি পোল্ট্রি এবং 2,710টি ডাকারি ইউনিট বিতরণ করা হয়েছে। কৃষকদের দূর করায় সুবিধা পৌঁছে দিতে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। রাজ্য সরকার জনজাতি সুবিধাভোগীদের মাথার পিছু 1.50 লক্ষ টাকা দিয়ে 25টি দুগ্ধজাত ইউনিট, 393টি বিগ রিয়ারিং ইউনিট এবং 383টি গোট রিয়ারিং ইউনিট স্থাপন করেছে।
2023-24 আর্থিক বছরে রাজ্যে গাভীর বংশবৃদ্ধির উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসাবে 1.40 লক্ষ কৃত্রিম গর্ভধারণ রোগ ব্যবহার করবে। এর মধ্যে 70,000 ইউনিট এক্সপোর্টেড সিমেন্ট এবং 70,000 ইউনিট কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হবে। কানকিনগরে একটি আধুনিক কৃত্রিম গর্ভধারণ প্রশিক্ষণ কেন্দ্র এবং তার জন্য বরফের মাঠ মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষিকে বরফের বাস্তুযুক্ত 3 চাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষের উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত 2023-24 অর্থ বছরে বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা রেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 2022 অর্থ বছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছি, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2,000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 8 বছর ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এবং 475 জন শিশুকে কনসাসনেস অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট প্রায়োরিটি হাউসহোল্ড এবং 1,08,916টি অন্তর্গত অন্য যোজনা অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022 অর্থবর্ষে মোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারে 10,146 জন সদস্যদের গণবেতন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। এই দাবিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.8 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে ই-ভিত্তিতে রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটি দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল কেয়ার
ছাত্রছাত্রীর জন্য 640.77 লক্ষ টাকা, প্রত্যেকটি স্কলারশিপ বাবদ 34,150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.20 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং সরকারি টাকায় যোগ আত্মবিশ্বাসের সাহায্য এবং সমাজের দুর্বল শ্রেণী কৃষকদের আত্মকে বড়দের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া। বিচারের ক্ষেত্রে চিফ মিনিস্টার সনের 62,000 মধ্যচাত্রীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,800 মৎস্যচাষীদের সর্বাধিক সুবিধা প্রদান করা হবে। সমবায় সমিতি সংগঠিত করার জন্য একটি সার্বিক মৎস্যচাষ যোজনা প্রণয়ন করা হয়, যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষ যাতে রাষ্ট্রের সমাজের একটি কর্মশ্রেষ্ঠ জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার ফলে মৎস্য উৎপাদন বিকশিত হবে। এই এই সভার অর্থনীতি হিসাবে আমার বিগত বিধানসভা নির্বাচনের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার মধ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের পুনরুৎপাদন ইত্যাদি করা হবে। এই প্রকল্পের জন্য আমি 12 কোটি টাকা ব্যয় বরাদ্দ রেখেছি। এডুকেশন আমি পিএমসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডিউল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং ব্যবসায় উৎসাহ হওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023 অর্থবর্ষের জন্য বরফের মাঠ প্রযুক্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষীকে বরফের বাস্তুযুক্ত 3 টাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষে ও উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত। যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভা বিশৃঙ্গ আসুক ব্লু ফিল্ম নাই আপনার যদি ব্লু ফিল্মিং থাকা অনেক বড় চাঁদে জ্ঞান নাই নীল ছবি বাংলা একের পর এক স্ক্রল খাই নাই হয়েছে এবং স্পিকার তিনি পর্যন্ত যাদবলাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে অথচ কর্ণাটক 2 জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাক এবং বিরুদ্ধে অ্যাকশন খায়, গুজরাট 2 জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাইকে আপনার অ্যাকশন খায়, উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিশৃঙ্গ নাই আসকে আনতে ফিল্ম নাই মানজাকি বনবা অ্যাকশন না হাত রাখা যাদবলাল নো অ্যাকশন না হার দি আকগ্নুতি যেন অ্যাডজর্নমেন্ট মোশন তুমকা টিকারনো তুমসুঙ্গা যেন অ্যাডজর্নমেন্ট মোশন সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেখা বস আমি শুনবো আর কিনা আমি শুনবো হয়তো তোমরা খাইছে কারণ গোবাং প্রশ্ন তিনি বাতিল থাকায় বিভিন্ন আইন কানুনগুলো তিনি গ্রেটার ত্রিপুরা লেননি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন রেমানি বরং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রেমানি বাতিল খাই ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সড়ক তমু আ এলাকানো তুই আলাদা রাজ্য নিয়ে আলাদা রাজ্য গঠন খাইছে সিমালি আবু তো ক্লিয়ারিং থাকে স্পিকার নি মো অ্যাকশনও খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল দিনবাগির চন্দ্রঙ্গা উইলা যাদবলাল নাথ ব্যাপারে পক্ষ চালাইলে থামা পড়েছে বাকি বিধানসভা কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইয়া নমু
যাদবলালનો 5 દિનની બગી 1 માસની બગી સસ્પેન્શન ક્લેમ કામુ কিন্তু উল্টা जों যারা যাদবলালনাথનો অ্যাকশন না হাদি ত্রিপুরানি গরিমার নষ্ট খাইবান বাগি তিনি এমএলএ রংছে তিনি বড় সাসপেনশন ক্লেম ওয়াকআউট লাগে এবং जों রং নাই তিনি সারা দিনও চিন্তাও রং নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন প্রক্রিয়াটা লড়াই খেয়েছেন বোমা পার্টি এমএলএ রং সাসপেনশন থাকে ত্রিপুরা মফা এবং কংগ্রেসনি খরচ সুদীপ রায় বর্মন নবক লাগে আর সিপিএম নি নয়ন সরকার বনবক লাগে তাই মাইক বন্ধ কেমন উত্তম সানান কি মাইক বন্ধ তো ক্লাইম আই মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ ক্লাইকা আমন বিরুদ্ধে লড়াই নাই थुगन तो हांका आमो जों रायजो दं थुंजाक मानि কক দিয়ে ত্রিপুরান বড় মুভি তো যে বিজেপি সরকারও আছে একজন এমএলএ ব্লুফিল নাই তো দিন বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই বরংনি সামঙ্গিয়া বেকার চাকরি মাইয়া খেতো আমারও তেই করে গ্রাম পাহাড়ও বড় নঞ্জাঙ্গা তেই মাইয়া নেই তো রেগান কাম কমি থাকা অনেক কিছু সমস্যা ত্রিপুরান বড় মুভি তো বড় মুগ্ধ বিজেপি তাম ক্লাইতং আবার পুনজন বাগিন তিন প্রতিবাদ
আমাদের টিওয়াইএফের সেন্ট্রাল পেজে আমার লাইভ দেখছেন এবং অনেকদিন পর এই লাইভে আসা, খুব গুরুত্বপূর্ণ এক দুইটি আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে বেশি যেটা খুব প্রয়োজন উপজাতি অংশের মানুষের জন্য, যেটাকে বারবার বিভিন্ন নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী বা উপজাতি যাই বলুন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন দাবি বিভিন্ন ইস্যু কথা বলে বিভ্রান্ত করেছে এবং ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এটার প্রমাণ সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে এবং ভারতবর্ষের মানুষও জানেন। প্রথমত এটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, এই স্বায়ত্ত শাসনের ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী অংশের মানুষের তার যে গণতান্ত্রিক অধিকার, তার চাকরি, তার কাজ, তার ভাষার বিকাশ, তার সংস্কৃতির বিকাশ, তার এডিসি এলাকা বা উপজাতি জনগোষ্ঠী অংশের মানুষের এলাকায় তার পরিকাঠামো উন্নয়ন, সব দিক থেকে এই আদিবাসীদের জাতিসত্তা বিকাশের জন্য যে এডিসি যে প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, এটা ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন এবং ত্রিপুরা রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, জাতি উপজাতি উভয় মিলেই যে দীর্ঘদিনের দাবি, এই দাবি বামফ্রন্ট সরকার পূরণ করেছিল ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য, যাতে করে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, তার সংস্কৃতির বিকাশ, সমস্ত দিক থেকেই তার উন্নয়ন ঘটে, বিকাশ ঘটে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, তার ধারাবাহিকভাবে তার উন্নয়ন ঘটছিল, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এই ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন আঞ্চলিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন জাতীয়তাবাদী দল এটাকে বিভ্রান্ত করার জন্য নানান খেলা খেলেছে এবং সরল সোজা এই আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি, অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি নিয়ে সুরসুরি দিয়ে আমাদের দেশ রাজ্যের রাজনৈতিক তার যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে ঘুরপাক খেয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা অনেক সময় তার ভুল পথের দিকে ধাবিত হয়েছে অনেকাংশ উপজাতি অংশের মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দাবি প্রথম ছিল, এটা মনে রাখা দরকার, আমাদের দাবি 1948 থেকে ছিল যে ত্রিপুরা রাজ্যে একটা এডিসি গঠন হোক, স্বায়ত্ত শাসন গঠন হোক। আমাদের প্রিয় নেতা, জননেতা দশরথ দেব যখন 1952 সালে তিনি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হন, তিনি পার্লামেন্টেও এই দাবি করেছিলেন এডিসির জন্য। এদিকে পার্লামেন্টের ভেতর, বিধানসভার ভেতর ত্রিপুরা রাজ্যে, আবার বাহিরে গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক প্রিয় মানুষ, জাতি উপজাতি মৈত্রী রক্ষা যারা চান তারা,
সবাই মিলে এই দাবি নিয়ে আমাদের এডিসি গঠন হয়েছে। এটা আমি আগেও বলেছি। এখন বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে যে উপজাতি অংশের মানুষের যে উন্নয়নের যে ধারাবাহিকতা হয়েছে, ধারাবাহিকভাবে উন্নয়ন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা বেড়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ত্রিপুরা রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের সমস্ত অংশের আদিবাসীদের তার অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিকাশ, তার ভাষার বিকাশ, সংস্কৃতির বিকাশ, এটাকে যদি আরো ত্বরান্বিত করতে হয়, আরো একটু উন্নত শিখরে নিয়ে যেতে হয়, তাহলে সাহিত্য শাসনকে আর একটু ক্ষমতা দেওয়া দরকার। এই নিরিখে আমরা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন, কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, সিপিআইএম আমরা দাবি করেছি যে আমাদের দেশের সরকারের কাছে এই সাহিত্য শাসনকে আর একটু এম্পাওয়ারমেন্ট করা হোক। এর জন্য সংবিধান, 6 শিডিউল যে সংবিধান এখানে আছে, এটাকে সংশোধন করে 125তম সংবিধান সংশোধন করে যাতে শুধু ত্রিপুরা রাজ্যের এডিসি নয়, ভারতবর্ষের সাহিত্য শাসিত এলাকা তার একটু অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারে, অধিক ক্ষমতা প্রদান করতে পারে। এই অধিক ক্ষমতা প্রয়োগ যদি হয়, তাহলে তার ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ বেশি হবে। এটা যদি সংশোধন করে আর এম্পাওয়ারমেন্ট করা হয়, তার সংস্কৃতির বিকাশের জন্য তার অর্থনৈতিক বরাদ্দ বেশি হবে। তার এই এডিসি এলাকার তাদের প্রশাসনিক যে ক্ষমতা আর একটু বৃদ্ধি হবে। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, পিডব্লিউডি, হেলথ, এরকম যে বিভিন্ন একটা রাজ্য, একটা স্টেটের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্ট, সেম ডিপার্টমেন্ট এডিসির মধ্যেও সাহিত্য শাসনেও, অটোনোমাসেও আপনার এই ডিপার্টমেন্টগুলি তার ক্ষমতা থাকবে, তার এক্সিকিউটিভ করার ক্ষমতা থাকবে, লোক থাকবে, তার অর্থ আসবে, পরিকাঠামোগত তার উন্নয়ন আর একটু ত্বরান্বিত হবে, আর একটু বেশি হবে। এর জন্য আমরা চাইছি যে 125তম সংবিধান সংশোধন করে এডিসিকে আর একটু বেশি ক্ষমতা যাতে দেশের সরকার প্রদান করে, এর জন্য সংবিধান সংশোধন করুক। এই প্রস্তাব পার্লামেন্টে উঠেছে, সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে আছে, বহু বছর যাবৎ পেন্ডিং। আমরা চাই যে এই 20 জুলাই থেকে যে বাদল অধিবেশন শুরু হবে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, এই বিল উঠুক, এটা পাস করুক কেন্দ্রীয় সরকার, যাতে করে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের তার সামাজিক, তার অর্থনৈতিক, তার শিক্ষা, তার কর্মসংস্থান, তার স্বাস্থ্য, এটা আরো বিকাশ হোক, এটা আরো উন্নত শিখরে গিয়ে পৌঁছুক, তাদেরকে আরো অধিকার দেওয়া হোক, এটাকে আরো একটু স্ট্রেংথেন করা হোক, এটি আমাদের বক্তব্য। কিন্তু দেশের সরকার এটাকে করতে চাইছে না। অপরদিকে যেটা 6 শিডিউলের যে পাওয়ার এখন বর্তমানে আমরা পাচ্ছি বা উপভোগ করছি, এই 6 শিডিউলের পাওয়ারও এটা থাকবে কিনা থাকবে না আগামী দিনে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটা এখন ভারতবর্ষের মধ্যে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আদিবাসী অংশের মানুষের মধ্যে, সংখ্যালঘু জাতিগোষ্ঠী অংশের মানুষের মধ্যে, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী, সংখ্যালঘু ধর্মাবলম্বী অংশের মানুষের মধ্যে। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশের কেন্দ্রীয় সরকার চালু করতে চাইছেন। এটা এই প্রথমবার না, এটা 2014 সনের নরেন্দ্র মোদীর সরকার আসার পরে 2016 সালে আইন কমিশনকে দিয়ে এই ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালু করার জন্য প্রস্তাব করেছেন। আইন কমিশন তখন আমাদের দেশের বিভিন্ন নাগরিক, বিভিন্ন সংস্থার কাছে আবেদন, তাদের মতামত চেয়েছেন।
ওই সময় প্রায় ৭৬,০০০ দেশের নাগরিক বা বিভিন্ন সংস্থা আইন কমিশনের কাছে তাদের মতামত পাঠিয়েছেন ইউসিসি সম্বন্ধে। তারপর এটা পর্যালোচনা করে দেখা যায়, মতামতের ভিত্তিতে দেখা যায় যে আইন কমিশন বলেছেন ওই সময় 2018-তে বলেছে যে আমাদের দেশের যেভাবে বৈচিত্র্যময়, বহু জাতি অংশের জাতি মানুষ, বহু ভাষাগত মানুষ, বহু ধর্মাবলম্বীর অংশের মানুষ, অনেক সংস্কৃতির মানুষ, এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হচ্ছে। ষষ্ঠ তপশিলের যে অধিকার ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে তার যে অধিকার পেয়েছে এটা পর্যন্ত ক্ষুণ্ণ হবে। তার যে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের যে যুগ যুগ ধরে তার যে নীতি প্রথাগতভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো এভাবে চালু আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং এই পদ্ধতিতে তাদের বিবাহ কিভাবে হবে, তাদের বিবাহ বিচ্ছেদ কিভাবে হবে, তাদের সম্পত্তি কিভাবে তারা বাটোয়ারা করবে, নানানভাবে এই যে কাস্টমারি লোর মধ্যেই সামাজিকগতভাবেই তাদের যে এই নীতি ভিত্তিতে তাদের যে সমাজ পরিচালিত হচ্ছে এটাও ক্ষুণ্ণ হবে। তাহলে কাজে আমাদের দেশের যে জাতিগোষ্ঠী, ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠী, আদিবাসী জাতিগোষ্ঠী বলুন, ছোট ছোট ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, সংখ্যালঘু অংশের ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, তাদের যে ক্ষমতা, তার যে স্বাধীন সত্তা, এটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য আমরা চাইছি, আমাদের দাবি হচ্ছে, আমাদের গণমুক্তি পরিষদের দাবি হচ্ছে, আমাদের টিওয়াইফের দাবি হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে 2018-তে যেমন আইন কমিশন বলেছে যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রযোজ্য করা ঠিক হবে না, লাগু করা ঠিক হবে না, আমরা এবারও বলছি যে এই পরিস্থিতিতে আমাদের দেশের যে পরিস্থিতি তাতে এটা লাগু করা ঠিক হবে না, ভালোর থেকে খারাপ বেশি হবে। উনি কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা বক্তৃতাতে শুনেছিলাম, তিনি বলেছেন কি যে এক দেশ এক আইন, সবার জন্য এক আইন থাকা দরকার, এর জন্য অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি। তাহলে পরে উনি বলেছেন যে এটা সংবিধানেও লিপিবদ্ধ আছে, কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে, আসলে কি সংবিধানে কিভাবে লেখা আছে? আমি যখন স্টাডি করলাম কিছু কিছু পত্রিকা, কিছু কিছু অন্যান্য যারা এখানে লো সম্বন্ধে, সংবিধান সম্বন্ধে জানেন, ওদের কাছে যখন আমরা গেলাম দেখলাম এখানে লিপিবদ্ধ আছে, সংবিধানে লিপিবদ্ধ কিরকম আছে, যদি দেশের সমস্ত নাগরিক সমান সমাধিকার পায় তাহলেই এই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে, তাহলে আমাদের দেশে অসাম্যের বিকাশ হয়েছে, আমাদের দেশে এখনো ছোট ছোট জাতিগোষ্ঠী নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এখনো শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, ভাষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, তার সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এখানে সামাজিকভাবে সমান নয়, অসাম্য রয়েছে। এই অসাম্য থাকার মধ্যে দিয়ে সংবিধানে বলছে যে সমান যদি সমানাধিকার হয় তাহলে এটা সম্ভব, কিন্তু আমাদের দেশে তো সমানাধিকার সমান নয়। তাহলে সমান যেহেতু নয়, যেহেতু অসাম্য রয়েছে, তার বিকাশ ভারতবর্ষের ইতিহাসেই এখানে মধ্যে রয়েছে যে তার যে বিকাশ হচ্ছে ভারতবর্ষের, এটা অসাম্য। উত্তর পূর্বাঞ্চল বহু বছর ধরে পিছিয়ে পড়া, অবহেলিত। ভারতবর্ষের ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড় বহু যুগ যুগ ধরে আদিবাসীদের এলাকাগুলিতে বঞ্চিত, তারা সামাজিকভাবে নিপীড়িত। উত্তরপ্রদেশের ছোট ছোট জাতিগোষ্ঠী তারা নিপীড়িত, বঞ্চিত। এটা শিক্ষার ক্ষেত্রে বলুন, এটা স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, এটা ভাষার ক্ষেত্রে বলুন, এটা সংস্কৃতির ক্ষেত্রে বলুন, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, এটা কাজের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে বঞ্চিত। এটা সমানভাবে আমাদের দেশের নাগরিক সমান তার
সুফল পায়নি, সুযোগ পায়নি। এর ফলেই আমাদের দেশের যে ছোট ছোট জাতিগোষ্ঠী, শুধু অনেক ধর্মাবলম্বী, তার যে বিকাশ, এই বিকাশটা অসমান। এই অসমানের কারণে আমরা বলছি যে অভিন্ন দেওয়ানি বিধি সমস্ত অংশের মানুষের জন্য এক আইন হলে হবে না। এটা কি হবে? এটা ওইসব জাতিগোষ্ঠী বা ওইসব সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর একটা আইন চাপিয়ে দেওয়ার কথা হবে। আমাদের দেশের সংবিধানে আছে অ্যাট্রোসিটিস অ্যাক্ট, তপশিলি জাতি আদিবাসীদের জন্য তারা যাতে বিচার তারা অনায়াসে পেতে পারে, এর জন্য একটা সুযোগ আছে। এটা ক্ষুণ্ণ হবে। ষষ্ঠ তপশিল, পঞ্চম তপশিল, 7 শিডিউল যেটা আছে, এটা যে পেশা আইন যেটা আছে, এটা ক্ষুণ্ণ হবে। তাহলে এটা যদি ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে কিভাবে হবে? আমরা চাইছি 125th অ্যামেন্ডমেন্ট বিল সংশোধন করে এই আদিবাসী জনগোষ্ঠীর অংশের মানুষের তার জমি রক্ষা, তার স্বায়ত্ত শাসনের তার আরো বেশি সাংবিধানিক ক্ষমতা প্রদান করা, তার অর্থনৈতিক বিকাশের জন্য সাহায্য করা, তার ভাষার বিকাশের জন্য সাহায্য করা। তাহলে এই কথাটা আমরা মানুষের কাছে এই জন্য আমরা দাবি করছি। এখন ভাষা, আমরা বলছি যে ককবরক ভাষাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করা। তাহলে এক বিধি যদি হয়, এই সংবিধানের 8ম তপশিলে ভাষার বিকাশই তো এখন হয়নি। ককবরকের ভাষা এখন ত্রিপুরা রাজ্যে কয়েকজন রোমান হরফে হবে না বাংলা হরফে হবে, এর জন্য বিতর্ক হচ্ছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা চাই নিজস্ব হরফ, আমরা চাই আমাদের নিজস্ব হরফ থাকুক। তাহলে নিজস্ব হরফ যদি তৈরি করতে গেলে এটাকে রিসোর্স তৈরি করতে হবে, এটাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করলে এটা ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। সংবিধানে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় এই ভাষাটা, তাহলে এই ভাষার বিকাশের জন্য দেশের সরকার অর্থ বরাদ্দ করতে বাধ্য হবে। তাহলে তার একটা নিজস্ব ভাষা হোক, কেন রোমান, কেন বাংলা, আমরা চাই তার নিজস্ব হরফ হোক। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের ভাষার সংবিধানে আমাদের ককবরক ভাষাটা 8ম তপশিলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত, এই দাবি তো আমরা করছি, লড়াই আন্দোলন করছি, এটা মূল দাবি। এই মূল দাবি থেকে বিচ্ছিন্ন হয়ে ডালপালাতে আন্দোলন করলে তো হবে না। আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বাংলা হরফের সঙ্গে রাজ আমল থেকেই বাংলা হরফের সঙ্গে থাকার সময় প্রচলিত হওয়ার কারণে এখন পর্যন্ত অনেক লোক আছে গ্রামে গঞ্জে যারা ইংরেজি অক্ষর এখনো বলতে পারে, তাদের জন্য বাংলা হরফ। এবং এখন বামফ্রন্ট সরকারের আমলে যখন ইউনিভার্সিটি হয়েছে, স্কুল হয়েছে, গ্রামে গ্রামে রাস্তা হয়েছে, অঙ্গনারী সেন্টার হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, অনেক উন্নত হয়েছে, ছাত্রছাত্রীরা শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা তারা বাংলা পড়তে অসুবিধা হয়, এটা ন্যাচারাল। কিন্তু তাদের জন্য ইংলিশ হরফে রোমান হরফে লিখো, আপত্তি তো নেই। তাহলে বাংলা হরফও লিখো, রোমান হরফেও লিখো, দুটো হরফে যার যে পছন্দ লিখো, যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজস্ব হরফ আমরা তৈরি করতে পারবো। কিন্তু নিজস্ব হরফের তৈরি করার জন্য ককবরক ভাষাকে সংবিধান 8ম তপশিলে অন্তর্ভুক্ত করার যে আন্দোলন, এই আন্দোলনকে বাদ দিয়ে শুধু রোমান হবে না বাংলা হবে, এটা আন্দোলনটা মূল আন্দোলন না। এই আন্দোলনকে মূল আন্দোলন থেকে বিচ্যুতি করবার জন্য, মূল আন্দোলনের সুদ থেকে তাদেরকে মুড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই ছোটখাটো আন্দোলন চলছে। আমাদের কথা হচ্ছে আমরা ককবরক ভাষীকে আমরা ভালোবাসি, যে কোনো ভাষাকে আমরা ভালোবাসি, সম্মান আমরা করি। আমাদের ভাষা যেহেতু ককবরক, আমরা এই ককবরক ভাষার তার নিজস্ব লিপি চাই। এই নিজস্ব লিপি করতে গেলে কি লাগবে? সংবিধানের 8ম তপশিলে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আমাদের ভাষাকে। দেশের সংবিধানে করুক। আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রথম বামফ্রন্ট সরকারই ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। তাহলে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের রাজ্যের বিভিন্ন সংস্থার মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, বিধানসভা, যে কোনো জায়গায় ককবরক ভাষাতে ভাষণ, ককবরক ভাষাতে দরখাস্ত, আপনি যে লিপিতেই লেখেন এটা অ্যাকসেপ্টেবল। এটা যেহেতু এই সরকারের বা ককবরকটা সরকারি ভাষা, কিন্তু দেশের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে যেহেতু সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি, এই আন্দোলন আমাদের করতে হবে। আমরা চাই যে সরকারি ভাষা যেহেতু স্বীকৃত হয়েছে, এই ভাষাগতভাবে রেলের মধ্যে এটা প্রযোজ্য হোক, এখানে
যখন আমরা বিভিন্ন এয়ারপোর্টে যাই, এই এয়ারপোর্টে যখন যাই তখন এয়ারপোর্টের মধ্যে ঘোষণা হোক ককবরকের মধ্য দিয়ে, তাহলে এরকম একটা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অ্যানাউন্স হয় বিভিন্ন ভাষায়, এখানে ককবরক ভাষায় অ্যানাউন্সমেন্ট হোক। এটা তো আমাদের দাবি, এটা বিকাশ করার জন্য আমাদের দাবি, এই সংবিধান দাবি, এটা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন। এই রাজ্যের ইতিহাস বলবে এর জন্য বহু সংগ্রাম করা হয়েছে, অনেক শহীদ হয়েছে, ভাষা আন্দোলনের জন্য ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হয়েছে। এটা তো আমরা ভুললে চলবে না, এটাকে ভুললে চলবে না। এর জন্য আমরা বলছি যে একদিকে দেশের মোদী সরকার এডিসিকে তার সাহিত্য যে শাসন, তার 6 শিডিউল বলেন, 7 শিডিউল বলেন, তার যে আপনার পেশা আইন বলেন, এখানের মধ্যে বিভিন্ন যে ছোট নাগপুর টেন্ডেন্সি অ্যাক্ট আছে জমি রক্ষার জন্য, এইসব আইন বলেন, অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলেন, সমস্ত মানুষের যে ছোটখাটো যে জাতিগোষ্ঠীর, তার যে ছোটখাটো ধর্মাবলম্বী অংশের মানুষ যে প্রথাগত ভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো যে রয়েছে, এটাকে বিনাশ করে দিতে চায়। এই বিনাশের একটা ফর্মুলা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এইটা লাগু আবার করতে চায়। এই লাগুর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার, আমাদের আওয়াজ ওঠা দরকার, কারণ একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, সবটার মধ্যেই একটা একটা সম্পর্কিত রয়েছে। এই জন্য এই দুইটা বিষয় আমাদের কাছে বর্তমান সময়ে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনারা এই দুইটা বিষয়কে আরেকটু, আমি যতটুকু জেনেছি আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা যতটুকু জানেন এটাকে আরো একটু বড় পরিসরে এটাকে স্টাডি করা, এটাকে ডিসকাস করা, এটা নিয়ে যদি এটা আমাদের দেশের মানুষের জন্য, দেশের নাগরিকের জন্য যদি খারাপ হয়ে থাকে এই আইনগুলি, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। আর আওয়াজ তোলা দরকার, এটা আমরা বিশ্বাস করি দেশের মানুষের কাছে, আমাদের রাজ্যের মানুষের কাছে এটা বিশ্বাস রয়েছে। মানুষ, জনগণ সবসময় জনগণের ভালো চায়। কিছু অংশ তার নীতি খারাপ থাকে, নীতির কারণে তারা অন্য পথে মানুষকে বিভ্রান্ত করে অন্য পথে নিয়ে যায়। কিন্তু এটা সাময়িক, এই সাময়িক বিভ্রান্ত হয়, সাময়িক পথভ্রষ্ট হয়, এটা দীর্ঘদিন থাকে না। কাজেই এখন আমরা যারা আছি এই রাজ্যের, যারা প্রগতিশীল অংশের মানুষ, যারা জাতি উপজাতি মৈত্রীকে সম্মান দেন, রক্ষা করার জন্য ভূমিকা গ্রহণ করেছেন বা করছেন বা চান, যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা সমস্ত ধর্মকে তার স্বাধীন সত্তা দেওয়ার পক্ষে, যারা সমস্ত জাতিগোষ্ঠীরই তার উন্নত হোক এটার পক্ষে, এই সমস্ত সকল অংশের মানুষ যাতে এগিয়ে আসা দরকার, এই কথা বলে আপনাদের সবাইকে, যারা যারা শুনছেন আমার কথা বা শুনবেন, তাদেরকে আবারও আমার পক্ষ থেকে ভালোবাসা, বয়স্কদের, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আপনারা কমেন্ট করে জানাতে পারবেন, আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করতে পারবেন, আজকে না হোক কালকেও কমেন্ট করতে পারবেন। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, এটা আমরা তুলে নিয়ে, এটাকে নিয়ে আমরা আবার চর্চা করব, ডিসকাশন করব, আপনাদের পরামর্শ আমরা চাইব। ধন্যবাদ, থ্যাংক ইউ। 2023-24 বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা দেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 2022 অর্থ বছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষা অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার
প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সবাই নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টি ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 1,466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব ব্যক্তি সুবিধাভোগীদের যেখানে জাতীয় আর্থিক আনুমানিক প্রবৃদ্ধির হার 6 থেকে 6.5% থাকবে বলে আশা করা যাচ্ছে। রাজ্যটি কিনে যাওয়ার পথে যে উচ্চ আর্থিক প্রবৃদ্ধির হার আমাদের সকলের নিরন্তর সচেতন করতে হবে। এই বাজেটে অগ্রাধিকারের বিষয়গুলি হল প্রথমত মূলধনী বিনিয়োগে, পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতির একটি নূতন সূচনা করা। দ্বিতীয়ত নারী, পুরুষ, জনজাতি, সবগুলি জাতি, অন্যান্য আলোচক জাতীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তৃতীয়ত কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতির সুনিশ্চিতকরণ এবং পরিবেশের সকল অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ঔষধ ধারণাকে সামনে রেখে নথিবদ্ধ নির্মাণ শ্রমিক ও তাদের পরিবার সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অন্তঃশিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষা ক্ষেত্রে প্রতি অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকাতে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অধিকন্ত আমি মহতী সভা, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা সহ সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2,882টি ভোটারি, 19,808টি পোল্ট্রি এবং 6,710টি ডাকারি ইউনিট বিতরণ করা হয়েছে। কৃষকদের দোল করায় সুবিধা পৌঁছে দিতে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। রাজ্য সরকার জনজাতি সুবিধাভোগীদের মাথার পিছু 1.50 লক্ষ টাকা দিয়ে 25টি দুগ্ধজাত ইউনিট, 393টি বিগ রিয়ারিং ইউনিট এবং 383টি গোট রিয়ারিং ইউনিট স্থাপন করেছে।
2023-24 আর্থিক বছরে রাজ্যে গাভীর গল্পভিত্তিক উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসাবে 1.40 লক্ষ কৃত্রিম গর্ভধারণ রোগ ব্যবহার করবে। এর মধ্যে 70,000 ইউনিট এক্সপোর্টেড সিমেন্ট এবং 70,000 ইউনিট কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হবে। কানকিনগরে একটি আধুনিক কৃত্রিম গর্ভধারণ প্রশিক্ষণ কেন্দ্র এবং তার জন্য বরফের মাঠ প্রযুক্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষিকে বরফের বাক্যযুক্ত 3 চাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষের উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত 2023-24 বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা রেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হবে। 2022 অর্থ বছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএনসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এবং 475 জন শিশুকে কনসার্সিভ অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হবে। দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট প্রায়োরিটি হাউসহোল্ড এবং 1,08,916টি অন্তর্গত অন্য যোজনা অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022 অর্থবর্ষে মোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারে 10,146 জন সদস্যদের গণবেতন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। এই দাবিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থা আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.8 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে ডিবিসি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 865টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটি দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল শেয়ার সাইট ক্লাবে পরিবর্তিত করা হবে।
থাকা এবং ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের পদের উপর ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং সরকারি টাকায় জোট আত্মবিশ্বাসের সহায়তা এবং সমাজের দুর্বল শ্রেণী কৃষকের আত্মহত্যা গণতান্ত্রিক ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া। বিচারের ক্ষেত্রে চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে ৬২,০০০ মৎস্যচাষীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য ৫৯,০০০ মৎস্যচাষীকে সর্বাধিক সুবিধা প্রদান করা হবে। সমবায় সমিতি সংগঠিত করার জন্য একটি সার্বিক মৎস্যচাষ পরিষেবা প্রণয়ন করা হবে, যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষ যাতে রাষ্ট্রের সমাজের একটি কর্মসূচির জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার মধ্যে উৎপাদন বিকাশ করা হবে। এই সভায় অর্থমন্ত্রী হিসাবে আমার সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার মধ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের উৎপাদন ইত্যাদি করা হবে। এই প্রকল্পের জন্য আমি 12 কোটি টাকা ব্যয় বরাদ্দ রেখেছি। এডুকেশন আমি পিএনসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডিউল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং ব্যবসায় উৎসাহ হওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী ২০২৩ অর্থবর্ষের জন্য বরফের মাঠ পর্যন্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য ২০ জন মৎস্য চাষীকে বরফের বাস্তুযুক্ত ৩ টাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাষ্ট্র মৎস্য চাষে উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত। যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভা বিশিঙ্গ আচু করে ব্লু ফিল্ম নাই আপনার যদি ব্লু ফিল্মিং থাকা অনেক বড় চাবে জ্ঞান নাই নীল ছবি বাংলাদেশ একের পর এক স্ক্রল খাই নাই দৌড়াইছে এবং স্পিকার তিনি পর্যন্ত যাদবলাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে অথচ কর্ণাটক 2 জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাক এবং বিরুদ্ধে অ্যাকশন খায়, গুজরাট 2 জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাইকে আপনার অ্যাকশন খায়, উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এক এমএলএ বিধানসভা বিশিঙ্গ নাই আসকে আনতে ফিল্ম নাইয়ে মানজাকি বনব অ্যাকশন না হাত রাখায় যাদবলাল নো অ্যাকশন না হার দি আপগ্নুতি যেন অ্যাডজর্নমেন্ট মোশন তুবুকা স্পিকার নো তুনসুনকা যেন অ্যাডজর্নমেন্ট মোশন সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন বস আমি শুনবো আর কি আমি শুনবো বই তো তোমরা খাইছে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকায় বিভিন্ন আইন কানুনগুলো যিনি গ্রেটার ত্রিপুরা লেননি কাইচার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন দেমানি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা দেমানি বাতিল গাড়ি ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সড়ক তঙ্গ হাই এলাকানো তুই আলাদা রাজ্য নিয়ে আলাদা রাজ্য গঠন খাইছে সিমালি আবশ্য প্রক্রিয়া জায়গা স্পিকার নি মো একশন খুশিয়া সন্দিহান ইয়ার ডাউটফুল নির্বাচিত চন্দ্রঙ্গা উইলা যাদবলাল নাথ ব্যাপার কক সালাইনে থামা পড়েছে বাকি বিধানসভা নিয়ে কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইয়া নমু যাদবলাল নো 5 দিন বাকি 1 মাস বাকি সাসপেনশন ক্লাইম নমু কিন্তু উল্টা যারা যাদবলাল নাথ নো অ্যাকশন না হাত দি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাকি তিনি এমএলএ অংশে তিনি বড় সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং রম নাই
তিনি সারাদিনও চিন্তাই সরম মনে বড় নয় যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন অজ্ঞাতা লড়াই খেয়েছেন বাবা পাটিনি এমএলএ রণ সাসপেনশন থাকে ত্রিপুরা মথা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন বকলাই আর সিপিএম নি নয়ন সরকার কোন বকলাই তাই মাইক বন্ধ কেমন উত্তরতাম সানান কি মাইক বন্ধ তো বকলাই মাই আই মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ ক্লাই কারণ আমার বিরুদ্ধে লড়াই নেই থুনজাক মানে কক দিয়ে যে ত্রিপুরান বড় মুভি তো যে বিজেপি সরকারও আছে একজন এমএলএ ব্লুফিল্ম নাই তো দিন বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই বরংনি সামুইয়া বেকার চাকরি মাইয়া খেত আমারও তৈ করে গ্রাম পাহাড়ও বরফ নজাঙা তৈ মাইয়া নেই তো রেগান কাম কমি থাকা অনেক কিছু সমস্যা ত্রিপুরান বড় মুভি তো বড় মুগ্ধ বিজেপি তাম ক্লাইতম আবার পুনর্জন বাগিন তিনি প্রতিবাদ অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থা আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.8 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে বিদেশি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765 ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165 ন্যায্যমূল্যের দোকানকে মডেল শেয়ার সাইট ক্লাবে পরিবর্তিত করা হবে। এসপি ওয়েলফেয়ার ব্যবস্থার সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রামস্থ 145 কোটি টাকা খরচ করা হয়েছে এবং এতে 8.37 কোটি টাকা ব্যয় করা হয়েছে।
তাছাড়া আমাদের টিওয়াইএফের সেন্ট্রাল পেজে আমার লাইভ দেখছেন এবং অনেকদিন পর এই লাইভে আসা, খুব গুরুত্বপূর্ণ এক দুইটি আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে বেশি যেটা খুব প্রয়োজন উপজাতি অংশের মানুষের জন্য, যেটাকে বারবার বিভিন্ন নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী বা উপজাতি যাই বলুন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন দাবি বিভিন্ন ইস্যু কথা বলে বিভ্রান্ত করেছে এবং ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এটার প্রমাণ সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানেন এবং ভারতবর্ষের মানুষও জানেন। প্রথমত এটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, এই স্বায়ত্ত শাসনের ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী অংশের মানুষের তার যে গণতান্ত্রিক অধিকার, তার চাকরি, তার কাজ, তার ভাষার বিকাশ, তার সংস্কৃতির বিকাশ, তার এডিসি এলাকা বা উপজাতি জনগোষ্ঠী অংশের মানুষের এলাকায় তার পরিকাঠামো উন্নয়ন, সব দিক থেকে এই আদিবাসীদের জাতিসত্তা বিকাশের জন্য যে এডিসি যে প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, এটা ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন এবং ত্রিপুরা রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, জাতি উপজাতি উভয় মিলেই যে দীর্ঘদিনের দাবি, এই দাবি বামফ্রন্ট সরকার পূরণ করেছিল ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য, যাতে করে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, তার সংস্কৃতির বিকাশ, সমস্ত দিক থেকেই তার উন্নয়ন ঘটে, বিকাশ ঘটে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, তার ধারাবাহিকভাবে তার উন্নয়ন ঘটছিল, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এই ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন আঞ্চলিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন জাতীয়তাবাদী দল এটাকে বিভ্রান্ত করার জন্য নানান খেলা খেলেছে এবং সরল সোজা এই আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি, অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি নিয়ে সুরসুরি দিয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক তার যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে ঘুরপাক খেয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা অনেক সময় তার ভুল পথের দিকে ধাবিত হয়েছে অনেকাংশ উপজাতি অংশের মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দাবি প্রথম ছিল, এটা মনে রাখা দরকার, আমাদের দাবি 1948 থেকে ছিল যে ত্রিপুরা রাজ্যে একটা এডিসি গঠন হোক, স্বায়ত্ত শাসন গঠন হোক। আমাদের প্রিয় নেতা, জননেতা দশরথ দেব যখন 1952 সালে তিনি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হন, তিনি পার্লামেন্টেও এই দাবি করেছিলেন এডিসির জন্য। এদিকে পার্লামেন্টের ভেতর, বিধানসভার ভেতর ত্রিপুরা রাজ্যের, আবার বাহিরে গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক প্রিয় মানুষ, জাতীয় উপজাতি মৈত্রী রক্ষার
যারা চান তারা সবাই মিলে এই দাবি নিয়ে আমাদের এডিসি গঠন হয়েছে। এটা আমি আগেও বলেছি। এখন বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে যে উপজাতি অংশের মানুষের যে উন্নয়নের যে ধারাবাহিকতা হয়েছে, ধারাবাহিকভাবে উন্নয়ন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা বেড়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ত্রিপুরা রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের সমস্ত অংশের আদিবাসীদের তার অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিকাশ, তার ভাষার বিকাশ, সংস্কৃতির বিকাশ, এটাকে যদি আরো ত্বরান্বিত করতে হয়, আরো একটু উন্নত শিখরে নিয়ে যেতে হয়, তাহলে সাহিত্য শাসনকে আর একটু ক্ষমতা দেওয়া দরকার। এই নিরিখে আমরা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সিপিআইএম আমরা দাবি করেছি যে আমাদের দেশের সরকারের কাছে এই সাহিত্য শাসনকে আর একটু এম্পাওয়ারমেন্ট করা হোক। এর জন্য সংবিধান, 6 শিডিউল যে সংবিধান এখানে আছে, এটাকে সংশোধন করে 125তম সংবিধান সংশোধন করে যাতে শুধু ত্রিপুরা রাজ্যের এডিসি নয়, ভারতবর্ষের সাহিত্য শাসিত এলাকার তার একটু অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারে, অধিক ক্ষমতা প্রদান করতে পারে। এই অধিক ক্ষমতা প্রয়োগ যদি হয়, তাহলে তার ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ বেশি হবে। এটা যদি সংশোধন করে আর এম্পাওয়ারমেন্ট করা হয়, তার সংস্কৃতির বিকাশের জন্য তার অর্থনৈতিক বরাদ্দ বেশি হবে। তার এই এডিসি এলাকার তাদের প্রশাসনিক যে ক্ষমতা আর একটু বৃদ্ধি হবে। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, পিডব্লিউডি, হেলথ, এরকম যে বিভিন্ন একটা রাজ্য, একটা স্টেটের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্ট, সেম ডিপার্টমেন্ট এডিসির মধ্যেও সাহিত্য শাসনেও, অটোনোমাসেও আপনার এই ডিপার্টমেন্টগুলি তার ক্ষমতা থাকবে, তার এক্সিকিউটিভ করার ক্ষমতা থাকবে, লোক থাকবে, তার অর্থ আসবে, পরিকাঠামোগত তার উন্নয়ন আর একটু ত্বরান্বিত হবে, আর একটু বেশি হবে। এর জন্য আমরা চাইছি যে 125তম সংবিধান সংশোধন করে এডিসিকে আর একটু বেশি ক্ষমতা যাতে দেশের সরকার প্রদান করে, এর জন্য সংবিধান সংশোধন করুক। এই প্রস্তাব পার্লামেন্টে উঠেছে, সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে আছে, বহু বছর যাবৎ পেন্ডিং। আমরা চাই যে এই 20 জুলাই থেকে যে বাদল অধিবেশন শুরু হবে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, এই বিল উঠুক, এটা পাস করুক কেন্দ্রীয় সরকার, যাতে করে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের তার সামাজিক, তার অর্থনৈতিক, তার শিক্ষা, তার কর্মসংস্থান, তার স্বাস্থ্য, এটা আরো বিকাশ হোক, এটা আরো উন্নত শিখরে গিয়ে পৌঁছুক, তাদেরকে আরো অধিকার দেওয়া হোক, এটাকে আরো স্ট্রেংথেন করা হোক, এটি আমাদের বক্তব্য। কিন্তু দেশের সরকার এটাকে করতে চাইছে না। অপরদিকে যেটা 6 শিডিউলের যে পাওয়ার এখন বর্তমানে আমরা পাচ্ছি বা উপভোগ করছি, এই 6 শিডিউলের পাওয়ারও এটা থাকবে কিনা থাকবে না আগামী দিনে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটা এখন ভারতবর্ষের মধ্যে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আদিবাসী অংশের মানুষের মধ্যে, সংখ্যালঘু জাতিগোষ্ঠী অংশের মানুষের মধ্যে, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী, সংখ্যালঘু ধর্মাবলম্বী অংশের মানুষের মধ্যে। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশের কেন্দ্রীয় সরকার চালু করতে চাইছেন। এটা এই প্রথমবার না, এটা 2014 সনের নরেন্দ্র মোদীর সরকার আসার পরে 2016 সালে আইন কমিশনকে দিয়ে এই ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালু করার জন্য প্রস্তাব করেছেন। আইন কমিশন তখন
আমাদের দেশের বিভিন্ন নাগরিক বিভিন্ন সংস্থার কাছে আবেদন তাদের মতামত চেয়েছেন। ওই সময় প্রায় ৭৬,০০০ দেশের নাগরিক বা বিভিন্ন সংস্থা আইন কমিশনের কাছে তাদের মতামত পাঠিয়েছেন ইউসিসি সম্বন্ধে। তারপর এটা পর্যালোচনা করে দেখা যায়, মতামতের ভিত্তিতে দেখা যায় যে আইন কমিশন বলেছেন ওই সময় 2018-তে বলেছে যে আমাদের দেশে যেভাবে বৈচিত্র্যময় বহু জাতি অংশের জাতি মানুষ, বহু ভাষাগত মানুষ, বহু ধর্মাবলম্বীর অংশের মানুষ, অনেক সংস্কৃতির মানুষ, এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হচ্ছে। ষষ্ঠ তপশিলের যে অধিকার ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে তার যে অধিকার পেয়েছে এটা পর্যন্ত ক্ষুণ্ণ হবে। তার যে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের যে যুগ যুগ ধরে তার যে নীতি প্রথাগতভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো এভাবে চালু আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং এটা এই পদ্ধতিতে তাদের বিবাহ কিভাবে হবে, তাদের বিবাহ বিচ্ছেদ কিভাবে হবে, তাদের সম্পত্তি কিভাবে তারা বাটবাটোয়ারা করবে, নানানভাবে এই যে কাস্টমারি লোর মধ্যেই সামাজিকগতভাবেই তাদের যে এই নীতি ভিত্তিতে তাদের যে সমাজ পরিচালিত হচ্ছে এটাও ক্ষুণ্ণ হবে। তাহলে কাজে আমাদের দেশের যে জাতিগোষ্ঠী, ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠী আদিবাসী জাতিগোষ্ঠী বলুন, ছোট ছোট ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, সংখ্যালঘু অংশের ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, তাদের যে ক্ষমতা, তার যে স্বাধীন সত্তা এটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য আমরা চাইছি, আমাদের দাবি হচ্ছে, আমাদের গণমুক্তি পরিষদের দাবি হচ্ছে, আমাদের টিওয়াইফের দাবি হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে 2018-তে যেমন আইন কমিশন বলেছে যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রযোজ্য করা ঠিক হবে না, লাগু করা ঠিক হবে না, আমরা এবারও বলছি যে এই পরিস্থিতিতে আমাদের দেশের যে পরিস্থিতি তাতে এটা লাগু করা ঠিক হবে না, ভালোর থেকে খারাপ বেশি হবে। উনি কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা বক্তৃতাতে শুনেছিলাম, তিনি বলেছেন কি যে এক দেশ এক আইন, সবার জন্য এক আইন থাকা দরকার, এর জন্য অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি। তাহলে পরে উনি বলেছেন যে এটা সংবিধানেও লিপিবদ্ধ আছে, কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে আসলে কি সংবিধানে কিভাবে লেখা আছে? আমি যখন স্টাডি করলাম কিছু কিছু পত্রিকা, কিছু কিছু অন্যান্য যারা এখানে লো সম্বন্ধে সংবিধান সম্বন্ধে জানেন ওদের কাছে যখন আমরা গেলাম দেখলাম এখানে লিপিবদ্ধ আছে, সংবিধানে লিপিবদ্ধ কিরকম আছে, যদি দেশের সমস্ত নাগরিক সমান সমানাধিকার পায় তাহলেই এই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে তাহলে আমাদের দেশে অসাম্যের বিকাশ হয়েছে, আমাদের দেশে এখনো ছোট ছোট জাতিগোষ্ঠী নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এখনো শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, ভাষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, তার সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এখানে সামাজিকভাবে সমান নয়, অসাম্য রয়েছে। এই অসাম্য থাকার মধ্যে দিয়ে সংবিধানে বলছে যে সমান যদি সমানাধিকার হয় তাহলে এটা সম্ভব, কিন্তু আমাদের দেশে তো সমানাধিকার সমান নয়। তাহলে সমান যেহেতু নয়, যেহেতু অসাম্য রয়েছে, তার বিকাশ ভারতবর্ষের ইতিহাসে এখানে মধ্যে রয়েছে যে তার যে বিকাশ হচ্ছে ভারতবর্ষের, এটা অসাম্য। উত্তর পূর্বাঞ্চল বহু বছর ধরে পিছিয়ে পড়া, অবহেলিত। ভারতবর্ষের ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড় বহু যুগ ধরে আদিবাসীদের এলাকাগুলিতে বঞ্চিত, তারা সামাজিকভাবে নিপীড়িত। উত্তরপ্রদেশের ছোট ছোট জাতিগোষ্ঠী তারা নিপীড়িত, বঞ্চিত। এটা শিক্ষার ক্ষেত্রে বলুন, এটা স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, এটা ভাষার ক্ষেত্রে বলুন,
এটা সংস্কৃতির ক্ষেত্রে বলুন, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, এটা কাজের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে বঞ্চিত। এটা সমানভাবে আমাদের দেশের নাগরিক সমান তার সুফল পায়নি, সুযোগ পায়নি। এর ফলেই আমাদের দেশের যে ছোট ছোট জাতিগোষ্ঠী, শুধু অনেক ধর্মাবলম্বী, তার যে বিকাশ, এই বিকাশটা অসমান। এই অসমানের কারণে আমরা বলছি যে অভিন্ন দেওয়ানি বিধি সমস্ত অংশের মানুষের জন্য এক আইন হলে হবে না। এটা কি হবে? এটা ওইসব জাতিগোষ্ঠী বা ওইসব সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর একটা আইন চাপিয়ে দেওয়ার কথা হবে। আমাদের দেশের সংবিধানে আছে অ্যাট্রোসিটিস অ্যাক্ট, তপশিলি জাতি আদিবাসীদের জন্য তারা যাতে বিচার তারা অনায়াসে পেতে পারে, এর জন্য একটা সুযোগ আছে। এটা ক্ষুণ্ণ হবে। ষষ্ঠ তপশিল, পঞ্চম তপশিল, 7 শিডিউল যেটা আছে, এটা যে পেশা আইন যেটা আছে, এটা ক্ষুণ্ণ হবে। তাহলে এটা যদি ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে কিভাবে হবে? আমরা চাইছি 125th অ্যামেন্ডমেন্ট বিল সংশোধন করে এই আদিবাসী জনগোষ্ঠী অংশের মানুষের তার জমি রক্ষা, তার স্বায়ত্ত শাসনের তার আরো বেশি সাংবিধানিক ক্ষমতা প্রদান করা, তার অর্থনৈতিক বিকাশের জন্য সাহায্য করা, তার ভাষার বিকাশের জন্য সাহায্য করা। তাহলে এই কথাটা আমরা মানুষের কাছে এই জন্য আমরা দাবি করছি। এখন ভাষা, আমরা বলছি যে ককবরক ভাষাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করা। তাহলে এক বিধি যদি হয়, এই সংবিধানের 8ম তপশিলে ভাষার বিকাশই তো এখন হয়নি। ককবরকের ভাষা এখন ত্রিপুরা রাজ্যে কয়েকজন রোমান হরফে হবে না বাংলা হরফে হবে, এর জন্য বিতর্ক হচ্ছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা চাই নিজস্ব হরফ, আমরা চাই আমাদের নিজস্ব হরফ থাকুক। তাহলে নিজস্ব হরফ যদি তৈরি করতে গেলে এটাকে রিসোর্স তৈরি করতে হবে, এটাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করলে এটা ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। সংবিধানে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় এই ভাষাটা, তাহলে এই ভাষার বিকাশের জন্য দেশের সরকার অর্থ বরাদ্দ করতে বাধ্য হবে। তাহলে তার একটা নিজস্ব ভাষা হোক, কেন রোমান, কেন বাংলা, আমরা চাই তার নিজস্ব হরফ হোক। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের ভাষার সংবিধানে আমাদের ককবরক ভাষাটা 8ম তপশিলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত, এই দাবি তো আমরা করছি, লড়াই আন্দোলন করছি, এটা মূল দাবি। এই মূল দাবি থেকে বিচ্ছিন্ন হয়ে ডালপালাতে আন্দোলন করলে তো হবে না। আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বাংলা হরফের সঙ্গে রাজ আমল থেকেই বাংলা হরফের সঙ্গে থাকার সময় প্রচলিত হওয়ার কারণে এখন পর্যন্ত অনেক লোক আছে গ্রামে গঞ্জে যারা ইংরেজি অক্ষর এখনো বলতে পারে, তাদের জন্য বাংলা হরফ। এবং এখন বামফ্রন্ট সরকারের আমলে যখন ইউনিভার্সিটি হয়েছে, স্কুল হয়েছে, গ্রামে গ্রামে রাস্তা হয়েছে, অঙ্গনারী সেন্টার হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, অনেক উন্নত হয়েছে, ছাত্রছাত্রীরা শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা তারা বাংলা পড়তে অসুবিধা হয়, এটা ন্যাচারাল। কিন্তু তাদের জন্য ইংলিশ হরফে রোমান হরফে লিখুক, আপত্তি তো নেই। তাহলে বাংলা হরফও লিখুক, রোমান হরফেও লিখুক, দুটো হরফে যার যে পছন্দ লিখুক, যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজস্ব হরফ আমরা তৈরি করতে পারবো। কিন্তু নিজস্ব হরফের তৈরি করার জন্য ককবরক ভাষাকে সংবিধান 8ম তপশিলে অন্তর্ভুক্ত করার যে আন্দোলন, এই আন্দোলনকে বাদ দিয়ে শুধু রোমান হবে না বাংলা হবে, এটা আন্দোলনটা মূল আন্দোলন না। এই আন্দোলনকে মূল আন্দোলন থেকে বিচ্যুতি করবার জন্য, মূল আন্দোলনের সুদ থেকে তাদেরকে মুড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই ছোটখাটো আন্দোলন চলছে। আমাদের কথা হচ্ছে আমরা ককবরক ভাষীকে আমরা ভালোবাসি, যে কোনো ভাষাকে আমরা ভালোবাসি, সম্মান আমরা করি। আমাদের ভাষা যেহেতু ককবরক, আমরা এই ককবরক ভাষার তার নিজস্ব লিপি চাই। এই নিজস্ব লিপি করতে গেলে কি লাগবে? সংবিধানের 8ম তপশিলে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আমাদের ভাষাকে। দেশের সংবিধানে করুক। আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রথম বামফ্রন্ট সরকারই ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। তাহলে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের রাজ্যের বিভিন্ন সংস্থার মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, বিধানসভা, যে কোনো জায়গায় ককবরক ভাষাতে ভাষণ, ককবরক ভাষাতে দরখাস্ত, আপনি যে লিপিতেই লেখেন এটা অ্যাকসেপ্টেবল। এটা যেহেতু এই সরকারের বা ককবরকটা সরকারি ভাষা, কিন্তু দেশের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।
তাহলে যেহেতু সংবিধান অন্তর্ভুক্ত হয়নি, এই আন্দোলন আমাদের করতে হবে। আমরা চাই যে সরকারি ভাষা যেহেতু স্বীকৃত হয়েছে, এই ভাষাগতভাবে রেলের মধ্যে এটা প্রযোজ্য হোক। এখানে যখন আমরা বিভিন্ন এয়ারপোর্টে যাই, এই এয়ারপোর্টে যখন যাই তখন এয়ারপোর্টের মধ্যে ঘোষণা হোক ককবরকের মধ্য দিয়ে। তাহলে এরকম একটা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অ্যানাউন্স হয় বিভিন্ন ভাষায়, এখানে ককবরক ভাষায় অ্যানাউন্সমেন্ট হোক। এটা তো আমাদের দাবি, এটা বিকাশ করার জন্য আমাদের দাবি, এই সংবিধান দাবি। এটা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন, এই রাজ্যের ইতিহাস বলবে এর জন্য বহু সংগ্রাম করা হয়েছে, অনেক শহীদ হয়েছে ভাষা আন্দোলনের জন্য। ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হয়েছে, এটা তো আমরা ভুললে চলবে না, এটাকে ভুললে চলবে না। এর জন্য আমরা বলছি যে একদিকে দেশের মোদী সরকার এডিসিকে তার সাহিত্যদের শাসন, তার 6 শিডিউল বলেন, 7 শিডিউল বলেন, তার যে আপনার পেশা আইন বলেন, এখানের মধ্যে বিভিন্ন যে ছোট নাগপুর টেন্ডেন্সি অ্যাক্ট আছে জমি রক্ষার জন্য, এইসব আইন বলেন, অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলেন, সমস্ত মানুষের যে ছোটখাটো যে জাতিগোষ্ঠীর, তার যে ছোটখাটো ধর্মাবলম্বী অংশের মানুষ যে প্রথাগত ভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো যে রয়েছে, এটাকে বিনাশ করে দিতে চায়। এই বিনাশের একটা ফর্মুলা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এইটা লাগু আবার করতে চায়। এই লাগুর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার, আমাদের আওয়াজ ওঠা দরকার। কারণ একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, সবটার মধ্যেই একটা একটা সম্পর্কিত রয়েছে। এজন্য এই দুইটা বিষয় আমাদের কাছে বর্তমান সময়ে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনারা এই দুইটা বিষয়কে আরেকটু, আমি যতটুকু জেনেছি আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা যতটুকু জানেন এটাকে আরো একটু বড় পরিসরে এটাকে স্টাডি করা, এটাকে ডিসকাস করা, এটা নিয়ে যদি এটা আমাদের দেশের মানুষের জন্য, দেশের নাগরিকের জন্য যদি খারাপ হয়ে থাকে এই আইনগুলি, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। আর আওয়াজ তোলা দরকার, এটা আমরা বিশ্বাস করি দেশের মানুষের কাছে, আমাদের রাজ্যের মানুষের কাছে এটা বিশ্বাস রয়েছে। মানুষ, জনগণ সবসময় জনগণের ভালো চায়। কিছু অংশ তার নীতি খারাপ থাকে, নীতির কারণে তারা অন্য পথে মানুষকে বিভ্রান্ত করে, অন্য পথে নিয়ে যায়। কিন্তু এটা সাময়িক, এই সাময়িক বিভ্রান্ত হয়, সাময়িক পথভ্রষ্ট হয়, এটা দীর্ঘদিন থাকে না। কাজেই এখন আমরা যারা আছি, এই রাজ্যের যারা প্রগতিশীল অংশের মানুষ, যারা জাতি উপজাতি মৈত্রীকে সম্মান দেন, রক্ষা করার জন্য ভূমিকা গ্রহণ করেছেন বা করছেন বা চান, যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা সমস্ত ধর্মকে তার স্বাধীন সত্তা দেওয়ার পক্ষে, যারা সমস্ত জাতিগোষ্ঠীরই তার উন্নত হোক এটার পক্ষে, এই সমস্ত সকল অংশের মানুষ যাতে এগিয়ে আসা দরকার, এই কথা বলে আপনাদের সবাইকে, যারা যারা শুনছেন আমার কথা বা শুনবেন, তাদেরকে আবারও আমার পক্ষ থেকে ভালোবাসা, বয়স্কদের, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আপনারা কমেন্ট করে জানাতে পারবেন, আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করতে পারবেন, আজকে না হোক কালকেও কমেন্ট করতে পারবেন। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, এটা আমরা তুলে নিয়ে, এটাকে নিয়ে আমরা আবার চর্চা করব, ডিসকাশন করব, আপনাদের পরামর্শ আমরা চাইব। ধন্যবাদ, থ্যাংক ইউ। 2023-24 অর্থবছরে বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা রেখেছি। আমাদের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 2022 অর্থবছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল বিতরণ করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থবছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে ছুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 4টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে
2,000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 8 বছর ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টি ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এসসি ওয়েলফেয়ার চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 1,463 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসসি সুবিধাভোগীদের যেখানে জাতীয় আর্থিক আনুমানিক প্রবৃদ্ধির হার 6 থেকে 6.5% থাকবে বলে আশা করা যাচ্ছে। রাজ্য বিপিনে যাওয়ার পথে যে উচ্চ আর্থিক প্রবৃদ্ধির হার আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। এই বাজেটে অগ্রাধিকারের বিষয়গুলি হল প্রথমত মূলধনী বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতির একটি সূচনা করা। দ্বিতীয়ত নারী, পুরুষ, জনজাতি, সবগুলি জাতি, অন্যান্য অগ্রসর জাতীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তৃতীয়ত কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রের বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতির সুনিশ্চিতকরণ এবং পরিবেশের সকল অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ঔষধ ধারণাকে সামনে রেখে নথিভুক্ত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবার সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আন্তঃশিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষা ক্ষেত্রে প্রতি অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে প্রতি অর্থ 40,000 টাকাতে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য শুধুমাত্র ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত সরকারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অধিকত আমি মহোদয় সভা, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা সহ সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2,882টি ভোটারি, 19,808টি পোল্ট্রি এবং 2,710টি ডাকারি ইউনিট বিতরণ করা হয়েছে। কৃষকদের দূর করায় সুবিধা পৌঁছে দিতে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। রাজ্য সরকার জনজাতি সুবিধাভোগীদের মাথার পিছু 1.50 লক্ষ টাকা দিয়ে 25টি দুগ্ধজাত ইউনিট
393টি বিগ হিয়ারিং ইউনিট এবং 383টি কোর্ট হিয়ারিং ইউনিট স্থাপন করেছে। 2023-24 আর্থিক বছরে রাজ্যে গাভীর গল্পভিত্তিক উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসাবে 1.40 লক্ষ কৃত্রিম গর্ভধারণ রোগ ব্যবহার করবে। এর মধ্যে 70,000 ইউনিট সেক্স সিমেন্ট এবং 70,000 ইউনিট কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হবে। কানকে নগরে একটি আধুনিক কৃত্রিম গর্ভধারণ প্রশিক্ষণ কেন্দ্র এবং তার জন্য বরফের মাঠ প্রযুক্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষিকে বরফের বাস্তুযুক্ত 3 চাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষে উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত 2023-24 অর্থবছরে বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা দেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হবে। 2022 অর্থবছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল বিতরণ করেছে। সাইকেল ফর গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থবছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করুণা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 8 বছর ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টি ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এবং 475 জন শিশুকে কনসালটেন্সি অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়। দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট প্রায়োরিটি হাউসহোল্ড এবং 1,08,916টি অন্তর্গত অন্য যোজনা অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022 অর্থবর্ষে মোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারে 10,143 জন সদস্যদের গণবেতন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.8 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে ডিজিটাল রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত
165টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটি দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল চেয়ার সাইজ শপে পরিবর্তিত করা হবে। এসপি ওয়েলফেয়ার ব্যবস্থা সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রাম্য 150 প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 8.60 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 141.20 লক্ষ টাকা মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 and 10 পাওয়া 12,100 ছাত্রছাত্রীর জন্য 640.75 লক্ষ টাকা মেট্রিক স্কলারশিপ বাবদ 34,150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.20 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং সরকারি টাকায় যোগ আত্মচাষের সাহায্য এবং সমাজের দুর্বল শ্রেণী কৃষকদের আত্মনির্ভরের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া। চিফ মিনিস্টার সমেত পরিবার 62,000 মৎস্যচাষীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,800 মৎস্যচাষীকে সর্বাধিক সুবিধা প্রদান করা হবে। সমবায় ভূমিকা করার জন্য একটি সার্বিক মৎস্যচাষ প্রণয়ন করা হয়, যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষ যাতে রাষ্ট্রের মধ্যে একটি কর্মশীল জীবিকা আমি সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার মধ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের পুনঃউৎপাদন ইত্যাদি করা হবে। এই প্রকল্পের জন্য আমি 12 কোটি টাকা ব্যয় বাড়াতে রেখেছি। এডুকেশন আমি পিএনসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডিউল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং ব্যবসায় উৎসাহ দেওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023 অর্থবর্ষের জন্য বরফের মাঠ প্রযুক্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষীকে বরফের বাস্তুযুক্ত 3 টাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষে ও উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত। যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভা বিশিঙ্গ আসুকে ব্লু ফিল্ম নাই আপনার যদি ব্লু ফিল্মিং থাকা অনেক বড় চাঁদে জ্ঞান নাই নীল ছবি বাংলাতে একের পর এক স্ক্রল খাই নাই দৌড়াইছে এবং স্পিকার তিনি পর্যন্ত যাদবলাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে, অথচ কর্ণাটক 2 জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাকা এবং বিরুদ্ধে অ্যাকশন খায়, গুজরাট 2 জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাই কাপড় অ্যাকশন খায়, উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এক এমএলএ বিধানসভা বিশিঙ্গ নাইগাসকে আনতে ফিল্ম নাইয়ে মানজাকি বনবা অ্যাকশন না হাত রাখা যাদবলাল নো অ্যাকশন না হার দি
akognuti jeng adjournment motion tubuka tigarno jeng singa jeng adjournment motion সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন বস আমি শুনবো আর কি না আমি শুনবো হয়তো তোমরা খাইছে কারণ গোবাং প্রশ্ন তিনি বাতিল থাকায় বিভিন্ন আইন কানুনগুলো তিনি গ্রেটার ত্রিপুরা লেননি কাইছা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি তিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমানি বাতিল খাই ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সড়ক দङ আ এলাকানো তুই আলাদা রাজ্য নিয়ে আলাদা রাজ্য গঠন খাইছে সিমালি আবশ্য ক্লিয়ারিং থাকে স্পিকারনি মো একশনো जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিলবাগি जोंहांगा উইলা যাদবলাল নাথনি ব্যাপারে जों কক সালাইনে থামা করেছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইয়া নমু যাদবলাল নো 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইম নমু কিন্তু উল্টা जों যারা যাদবলাল নাথ নো অ্যাকশন না হাদি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাগি তিনি এমএলএ রংছে তিনি পর সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাও ইসরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন সংজ্ঞাটা লড়াই খেয়েছেন বঙ্গ পার্টি এমএলএ রং সাসপেনশন থাকে ত্রিপুরা মথা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন নবখাই আর সিপিএম নি নয়ন সরকার বনবখাই তাই মাইক বন্ধ কেমন তুইতাম সানান কি মাইক বন্ধ তো খাই মাই আই মেম্বার নি কক সানান রাইটস দङ জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ খাইকা আমর বিরুদ্ধে লড়াই নাই mo thunjak to hangka mo kle right to tong ke brok mo thunjak mani কক যে ত্রিপুরান বড় মুভি দङ যে বিজেপি সরকারও আছে কই একজন এমএলএ ব্লুফিল্ম নাই দङ দিন বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই বড়নি সামুঙ্গিয়া বেকার চাকরি মাইয়া খেতো আমারও তুই করে গ্রাম পাহাড়ও বড় নঞ্জাঙ্গা তুই মাইয়া নেই দङ বেগান কাম কমি থাকা অনেক কিছু সমস্যা ত্রিপুরান বড় মুভি দङ বড় মুগ্ধ বিজেপি দাম খাইতং আবার পুনদান বাগিন তিন প্রতিবাদ ছাত্রছাত্রীর জন্য 640
সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের টিওয়াইএফের সেন্ট্রাল পেজে আমার লাইভ দেখছেন এবং অনেকদিন পর এই লাইভে আসা খুব গুরুত্বপূর্ণ এক দুইটি আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে বেশি যেটা খুব প্রয়োজন উপজাতি অংশের মানুষের জন্য, যেটাকে বারবার বিভিন্ন নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী বা উপজাতি যাই বলুন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন দাবি বিভিন্ন ইস্যু কথা বলে বিভ্রান্ত করেছে এবং ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এটার প্রমাণ সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানেন এবং ভারতবর্ষের মানুষও জানেন। প্রথমত এটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, এই স্বায়ত্ত শাসনের ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী অংশের মানুষের তার যে গণতান্ত্রিক অধিকার, তার চাকরি, তার কাজ, তার ভাষার বিকাশ, তার সংস্কৃতির বিকাশ, তার এডিসি এলাকা বা উপজাতি জনগোষ্ঠী অংশের মানুষের এলাকায় তার পরিকাঠামো উন্নয়ন, সব দিক থেকে এই আদিবাসীদের জাতিসত্তা বিকাশের জন্য যে এডিসি যে প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, এটা ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন এবং ত্রিপুরা রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, জাতি উপজাতি উভয় মিলেই যে দীর্ঘদিনের দাবি, এই দাবি বামফ্রন্ট সরকার পূরণ করেছিল ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য, যাতে করে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, তার সংস্কৃতির বিকাশ, সমস্ত দিক থেকেই তার উন্নয়ন ঘটে, বিকাশ ঘটে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন তার ধারাবাহিকভাবে তার উন্নয়ন ঘটছিল, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এই ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন আঞ্চলিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন জাতীয়তাবাদী দল এটাকে বিভ্রান্ত করার জন্য নানান খেলা খেলেছে এবং সরল সোজা এই আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি, অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি নিয়ে সুরসুরি দিয়ে আমাদের দেশ রাজ্যের রাজনৈতিক তার যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে ঘুরপাক খেয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা অনেক সময় তার ভুল পথের দিকে ধাবিত হয়েছে অনেকাংশ উপজাতি অংশের মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দাবি প্রথম ছিল, এটা মনে রাখা দরকার, আমাদের দাবি 1948 থেকে ছিল যে ত্রিপুরা রাজ্যে একটা এডিসি গঠন হোক, স্বায়ত্ত শাসন গঠন হোক। আমাদের প্রিয় নেতা, জননেতা দশরথ দেব যখন 1952 সালে তিনি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হন, তিনি পার্লামেন্টেও এই দাবি করেছিলেন এডিসির জন্য।
এদিকে পার্লামেন্টের ভেতর, বিধানসভার ভেতর ত্রিপুরা রাজ্যে, আবার বাহিরে গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক প্রিয় মানুষ, জাতি উপজাতি মৈত্রী রক্ষার যারা চান, তারা সবাই মিলে এই দাবি নিয়ে আমাদের এডিসি গঠন হয়েছে। এটা আমি আগেও বলেছি। এখন বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে যে উপজাতি অংশের মানুষের যে উন্নয়নের যে ধারাবাহিকতা হয়েছে, ধারাবাহিকভাবে উন্নয়ন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা বেড়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ত্রিপুরা রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের সমস্ত অংশের আদিবাসীদের তার অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিকাশ, তার ভাষার বিকাশ, সংস্কৃতির বিকাশ, এটাকে যদি আরো ত্বরান্বিত করতে হয়, আরো একটু উন্নত শিখরে নিয়ে যেতে হয়, তাহলে সাহিত্য শাসনকে আর একটু ক্ষমতা দেওয়া দরকার। এই নিরিখে আমরা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন, কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, সিপিআইএম আমরা দাবি করেছি যে আমাদের দেশের সরকারের কাছে এই সাহিত্য শাসনকে আর একটু এম্পাওয়ারমেন্ট করা হোক। এর জন্য সংবিধান, 6 শিডিউল যে সংবিধান এখানে আছে, এটাকে সংশোধন করে 125তম সংবিধান সংশোধন করে যাতে শুধু ত্রিপুরা রাজ্যের এডিসি নয়, ভারতবর্ষের সাহিত্য শাসিত এলাকা তার একটু অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারে, অধিক ক্ষমতা প্রদান করতে পারে। এই অধিক ক্ষমতা প্রয়োগ যদি হয়, তাহলে তার ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ বেশি হবে। এটা যদি সংশোধন করে একটু এম্পাওয়ারমেন্ট করা হয়, তার সংস্কৃতির বিকাশের জন্য তার অর্থনৈতিক বরাদ্দ বেশি হবে। তার এই এডিসি এলাকার তাদের প্রশাসনিক যে ক্ষমতা আর একটু বৃদ্ধি হবে। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, পিডব্লিউডি, হেলথ, এরকম যে বিভিন্ন একটা রাজ্য, একটা স্টেটের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্ট, সেম ডিপার্টমেন্ট এডিসির মধ্যেও সাহিত্য শাসনেও, অটোনোমাসেও আপনার এই ডিপার্টমেন্টগুলি তার ক্ষমতা থাকবে, তার এক্সিকিউটিভ করার ক্ষমতা থাকবে, লোক থাকবে, তার অর্থ আসবে, পরিকাঠামোগত তার উন্নয়ন আর একটু ত্বরান্বিত হবে, আর একটু বেশি হবে। এর জন্য আমরা চাইছি যে 125তম সংবিধান সংশোধন করে এডিসিকে আর একটু বেশি ক্ষমতা যাতে দেশের সরকার প্রদান করে, এর জন্য সংবিধান সংশোধন করুক। এই প্রস্তাব পার্লামেন্টে উঠেছে, সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে আছে, বহু বছর যাবৎ পেন্ডিং। আমরা চাই যে এই 20 জুলাই থেকে যে বাদল অধিবেশন শুরু হবে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, এই বিল উঠুক, এটা পাস করুক কেন্দ্রীয় সরকার, যাতে করে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের তার সামাজিক, তার অর্থনৈতিক, তার শিক্ষা, তার কর্মসংস্থান, তার স্বাস্থ্য, এটা আরো বিকাশ হোক, এটা আরো উন্নত শিখরে গিয়ে পৌঁছুক, তাদেরকে আরো একটা অধিকার দেওয়া হোক, এটাকে আরো একটু স্ট্রেংথেন করা হোক, এটি আমাদের বক্তব্য। কিন্তু দেশের সরকার এটাকে করতে চাইছে না। অপরদিকে যেটা 6 শিডিউলের যে পাওয়ার এখন বর্তমানে আমরা পাচ্ছি বা উপভোগ করছি, এই 6 শিডিউলের পাওয়ারও এটা থাকবে কিনা থাকবে না আগামী দিনে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটা এখন ভারতবর্ষের মধ্যে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আদিবাসী অংশের মানুষের মধ্যে, সংখ্যালঘু জাতিগোষ্ঠী অংশের মানুষের মধ্যে, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী, সংখ্যালঘু ধর্মাবলম্বী অংশের মানুষের মধ্যে। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশের কেন্দ্রীয় সরকার চালু করতে চাইছেন। এটা এই প্রথমবার না, এটা
2014 সনের নরেন্দ্র মোদীর সরকার আসার পরে 2016 সালে আইন কমিশনকে দিয়ে এই ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালু করার জন্য প্রস্তাব করেছেন। আইন কমিশন তখন আমাদের দেশের বিভিন্ন নাগরিক, বিভিন্ন সংস্থার কাছে আবেদন, তাদের মতামত চেয়েছেন। ওই সময় প্রায় ৭৬,০০০ দেশের নাগরিক বা বিভিন্ন সংস্থা আইন কমিশনের কাছে তাদের মতামত পাঠিয়েছেন ইউসিসি সম্বন্ধে। তারপর এটা পর্যালোচনা করে দেখা যায়, মতামতের ভিত্তিতে দেখা যায় যে আইন কমিশন বলেছেন ওই সময় 2018-তে বলেছে যে আমাদের দেশের যেভাবে বৈচিত্র্যময়, বহু জাতি অংশের জাতি মানুষ, বহু ভাষাগত মানুষ, বহু ধর্মাবলম্বীর অংশের মানুষ, অনেক সংস্কৃতির মানুষ, এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হচ্ছে। ষষ্ঠ তপশিলের যে অধিকার ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে তার যে অধিকার পেয়েছে, এটা পর্যন্ত ক্ষুণ্ণ হবে। তার যে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের যে যুগ যুগ ধরে তার যে নীতি, প্রথাগতভাবে তার কাস্টমারি ল, তার পার্সোনাল ল এভাবে চালু আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং এই পদ্ধতিতে তাদের বিবাহ কিভাবে হবে, তাদের বিবাহ বিচ্ছেদ কিভাবে হবে, তাদের সম্পত্তি কিভাবে তারা বাটোয়ারা করবে, নানানভাবে এই যে কাস্টমারি লোর মধ্যেই সামাজিকগতভাবেই তাদের যে এই নীতি ভিত্তিতে তাদের যে সমাজ পরিচালিত হচ্ছে, এটাও ক্ষুণ্ণ হবে। তাহলে কাজে আমাদের দেশের যে জাতিগোষ্ঠী, ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠী, আদিবাসী জাতিগোষ্ঠী বলুন, ছোট ছোট ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, সংখ্যালঘু অংশের ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, তাদের যে ক্ষমতা, তার যে স্বাধীন সত্তা, এটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য আমরা চাইছি, আমাদের দাবি হচ্ছে, আমাদের গণমুক্তি পরিষদের দাবি হচ্ছে, আমাদের টিওয়াইফের দাবি হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে 2018-তে যেমন আইন কমিশন বলেছে যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রযোজ্য করা ঠিক হবে না, লাগু করা ঠিক হবে না, আমরা এবারও বলছি যে এই পরিস্থিতিতে আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে এটা লাগু করা ঠিক হবে না, ভালোর থেকে খারাপ বেশি হবে। উনি কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা বক্তৃতাতে শুনেছিলাম, তিনি বলেছেন কি যে এক দেশ এক আইন, সবার জন্য এক আইন থাকা দরকার, এর জন্য অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি। তাহলে পরে উনি বলেছেন যে এটা সংবিধানেও লিপিবদ্ধ আছে, কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে, আসলে কি সংবিধানে কিভাবে লেখা আছে? আমি যখন স্টাডি করলাম, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু অন্যান্য যারা এখানে ল সম্বন্ধে, সংবিধান সম্বন্ধে জানেন, ওদের কাছে যখন আমরা গেলাম, দেখলাম এখানে লিপিবদ্ধ আছে, সংবিধানে লিপিবদ্ধ কিরকম আছে, যদি দেশের সমস্ত নাগরিক সমান সমাধিকার পায়, তাহলেই এই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে, তাহলে আমাদের দেশে অসাম্যের বিকাশ হয়েছে। আমাদের দেশে এখনো ছোট ছোট জাতিগোষ্ঠী নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এখনো শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, ভাষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, তার সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এখানে সামাজিকভাবে সমান নয়, অসাম্য রয়েছে। এই অসাম্য থাকার মধ্যে দিয়ে সংবিধানে বলছে যে সমান যদি সমানাধিকার হয় তাহলে এটা সম্ভব, কিন্তু আমাদের দেশে তো সমানাধিকার সমান নয়। তাহলে সমান যেহেতু নয়, যেহেতু অসাম্য রয়েছে, তার বিকাশ ভারতবর্ষের ইতিহাসে এখানে মধ্যে রয়েছে যে তার যে বিকাশ হচ্ছে ভারতবর্ষের, এটা অসাম্য। উত্তর পূর্বাঞ্চল বহু বছর ধরে পিছিয়ে পড়া, অবহেলিত। ভারতবর্ষের ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড় বহু যুগ যুগ ধরে আদিবাসীদের এলাকাগুলিতে বঞ্চিত।
তারা সামাজিকভাবে নিপীড়িত। উত্তরপ্রদেশের ছোট ছোট জাতিগোষ্ঠী তারা নিপীড়িত, বঞ্চিত। এটা শিক্ষার ক্ষেত্রে বলুন, এটা স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, এটা ভাষার ক্ষেত্রে বলুন, এটা সংস্কৃতির ক্ষেত্রে বলুন, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, এটা কাজের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে বঞ্চিত। এটা সমানভাবে আমাদের দেশের নাগরিক সমান তার সুফল পায়নি, সুযোগ পায়নি। এর ফলেই আমাদের দেশের যে ছোট ছোট জাতিগোষ্ঠী, শুধু অনেক ধর্মাবলম্বী, তাদের তাদের বিকাশ, এই বিকাশটা অসমান। এই অসমানের কারণে আমরা বলছি যে অভিন্ন দেওয়ানি বিধি সমস্ত অংশের মানুষের জন্য এক আইন হলে হবে না। এটা কি হবে? এটা ওইসব জাতিগোষ্ঠী বা ওইসব সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর একটা আইন চাপিয়ে দেওয়ার কথা হবে। আমাদের দেশের সংবিধানে আছে অ্যাট্রোসিটিস অ্যাক্ট, তপশিলি জাতি আদিবাসীদের জন্য তারা যাতে বিচার তারা অনায়াসে পেতে পারে, এর জন্য একটা সুযোগ আছে। এটা ক্ষুণ্ণ হবে। ষষ্ঠ তপশিল, পঞ্চম তপশিল, 7 শিডিউল যেটা আছে, এটা যে পেশা আইন যেটা আছে, এটা ক্ষুণ্ণ হবে। তাহলে এটা যদি ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে কিভাবে হবে? আমরা চাইছি 125th অ্যামেন্ডমেন্ট বিল সংশোধন করে এই আদিবাসী জনগোষ্ঠীর অংশের মানুষের তার জমি রক্ষা, তার স্বায়ত্ত শাসনের তার আরো বেশি সাংবিধানিক ক্ষমতা প্রদান করা, তার অর্থনৈতিক বিকাশের জন্য সাহায্য করা, তার ভাষার বিকাশের জন্য সাহায্য করা। তাহলে এই কথাটা আমরা মানুষের কাছে এই জন্য আমরা দাবি করছি। এখন ভাষা, আমরা বলছি যে ককবরক ভাষাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করা। তাহলে এক বিধি যদি হয়, এই সংবিধানের 8ম তপশিলে ভাষার বিকাশই তো এখন হয়নি। ককবরকের ভাষায় এখন ত্রিপুরা রাজ্যে কয়েকজন রোমান হরফে হবে না বাংলা হরফে হবে, এর জন্য বিতর্ক হচ্ছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা চাই নিজস্ব হরফ, আমরা চাই আমাদের নিজস্ব হরফ থাকুক। তাহলে নিজস্ব হরফ যদি তৈরি করতে গেলে এটাকে রিসোর্স তৈরি করতে হবে। এটাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করলে এটা ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। সংবিধানে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় এই ভাষাটা, তাহলে এই ভাষার বিকাশের জন্য দেশের সরকার অর্থ বরাদ্দ করতে বাধ্য হবে। তাহলে তার একটা নিজস্ব ভাষা থাকুক, হোক, কেন রোমান, কেন বাংলা, আমরা চাই তার নিজস্ব হরফ হোক। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের ভাষার সংবিধানে আমাদের ককবরক ভাষাটা 8ম তপশিলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত, এই দাবি তো আমরা করছি, লড়াই আন্দোলন করছি, এটা মূল দাবি। এই মূল দাবি থেকে বিচ্ছিন্ন হয়ে এই ডালপালাতে আন্দোলন করলে তো হবে না। আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বাংলা হরফের সঙ্গে রাজ আমল থেকেই বাংলা হরফের সঙ্গে থাকার সময় প্রচলিত হওয়ার কারণে এখন পর্যন্ত অনেক লোক আছে গ্রামে গঞ্জে যারা ইংরেজি অক্ষর এখনো বলতে পারে, তাদের জন্য বাংলা হরফ। এবং এখন বামফ্রন্ট সরকারের আমলে যখন ইউনিভার্সিটি হয়েছে, স্কুল হয়েছে, গ্রামে গ্রামে রাস্তা হয়েছে, অঙ্গনারী সেন্টার হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, অনেক উন্নত হয়েছে, ছাত্রছাত্রীরা শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা তারা বাংলা পড়তে অসুবিধা হয়, এটা ন্যাচারাল। কিন্তু তাদের জন্য ইংলিশ হরফে রোমান হরফে লিখো, আপত্তি তো নেই। তাহলে বাংলা হরফও লিখো, রোমান হরফেও লিখো, দুটো হরফে যার যে পছন্দ লিখো, যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজস্ব হরফ আমরা তৈরি করতে পারবো। কিন্তু নিজস্ব হরফের তৈরি করার জন্য ককবরক ভাষাকে সংবিধান 8ম তপশিলে অন্তর্ভুক্ত করার যে আন্দোলন, এই আন্দোলনকে বাদ দিয়ে শুধু রোমান হবে না বাংলা হবে, এটা আন্দোলনটা মূল আন্দোলন না। এই আন্দোলনকে মূল আন্দোলন থেকে বিচ্যুতি করবার জন্য, মূল আন্দোলনের সুদ থেকে তাদেরকে মুড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই ছোটখাটো আন্দোলন চলছে। আমাদের কথা হচ্ছে আমরা ককবরক ভাষীকে আমরা ভালোবাসি, যে কোনো ভাষাকে আমরা ভালোবাসি, সম্মান আমরা করি। আমাদের ভাষা যেহেতু ককবরক, আমরা এই ককবরক ভাষার তার নিজস্ব লিপি চাই। এই নিজস্ব লিপি করতে গেলে কি লাগবে? সংবিধানের 8ম তপশিলে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আমাদের ভাষাকে। দেশের সংবিধানে করুক। আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রথম বামফ্রন্ট সরকারই ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। তাহলে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের রাজ্যের
বিভিন্ন সংস্থার মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, বিধানসভা যে কোনো জায়গায় ককবরক ভাষাতে ভাষণ, ককবরক ভাষাতে দরখাস্ত আপনি যে লিপিতেই লেখেন এটা অ্যাকসেপ্টেবল। এটা যেহেতু এই সরকারের বা সরকার ককবরকটা সরকারি ভাষা, কিন্তু দেশের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে যেহেতু সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি এই আন্দোলন আমাদের করতে হবে। আমরা চাই যে সরকারি ভাষা যেহেতু স্বীকৃত হয়েছে এই ভাষাগতভাবে রেলের মধ্যে এটা প্রযোজ্য হোক। এখানে যখন আমরা বিভিন্ন এয়ারপোর্টে যাই, এই এয়ারপোর্টে যখন যাই তখন এয়ারপোর্টের মধ্যে ঘোষণা হোক ককবরকের মধ্য দিয়ে। তাহলে এরকম একটা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অ্যানাউন্স হয় বিভিন্ন ভাষায়, এখানে ককবরক ভাষায় অ্যানাউন্সমেন্ট হোক। এটা তো আমাদের দাবি, এটা বিকাশ করার জন্য আমাদের দাবি, এই সংবিধান দাবি। এটা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন এই রাজ্যের ইতিহাস বলবে এর জন্য বহু সংগ্রাম করা হয়েছে, অনেক শহীদ হয়েছে ভাষা আন্দোলনের জন্য। ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হয়েছে, এটা তো আমরা ভুললে চলবে না, এটাকে ভুললে চলবে না। এই জন্য আমরা বলছি যে একদিকে দেশের মোদী সরকার এডিসিকে তার সাহিত্য যে শাসন, তার 6 শিডিউল বলেন, 7 শিডিউল বলেন, তার যে আপনার পেশা আইন বলেন, এখানের মধ্যে বিভিন্ন যে ছোট নাগপুর টেন্ডেন্সি অ্যাক্ট আছে জমি রক্ষার জন্য, এইসব আইন বলেন, অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলেন, সমস্ত মানুষের যে ছোটখাটো যে জাতিগোষ্ঠীর তার যে ছোটখাটো ধর্মাবলম্বী অংশের মানুষ যে প্রথাগত ভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো যে রয়েছে এটাকে বিনাশ করে দিতে চায়। এই বিনাশের একটা ফর্মুলা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এইটা লাগু আবার করতে চায়। এই লাগুর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার, আমাদের আওয়াজ ওঠা দরকার, কারণ একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, সবটার মধ্যে একটা একটা সম্পর্কিত রয়েছে। এজন্য এই দুইটা বিষয় আমাদের কাছে বর্তমান সময়ে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনারা এই দুইটা বিষয়কে আরেকটু, আমি যতটুকু জেনেছি আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা যতটুকু জানেন এটাকে আরো একটু বড় পরিসরে এটাকে স্টাডি করা, এটাকে ডিসকাস করা, এটা নিয়ে যদি এটা আমাদের দেশের মানুষের জন্য, দেশের নাগরিকের জন্য যদি খারাপ হয়ে থাকে এই আইনগুলি, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। আর আওয়াজ তোলা দরকার, এটা আমরা বিশ্বাস করি দেশের মানুষের কাছে, আমাদের রাজ্যের মানুষের কাছে এটা বিশ্বাস রয়েছে। মানুষ, জনগণ সবসময় জনগণের ভালো চায়। কিছু অংশ তার নীতি খারাপ থাকে, নীতির কারণে তারা অন্য পথে মানুষকে বিভ্রান্ত করে, অন্য পথে নিয়ে যায়। কিন্তু এটা সাময়িক, এই সাময়িক বিভ্রান্ত হয়, সাময়িক পথভ্রষ্ট হয়, এটা দীর্ঘদিন থাকে না। কাজেই এখন আমরা যারা আছি এই রাজ্যের, যারা প্রগতিশীল অংশের মানুষ, যারা জাতি উপজাতি মৈত্রীকে সম্মান দেন, রক্ষা করার জন্য ভূমিকা গ্রহণ করেছেন বা করছেন বা চান, যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা সমস্ত ধর্মকে তার স্বাধীন সত্তা দেওয়ার পক্ষে, যারা সমস্ত জাতিগোষ্ঠীরই তার উন্নত হোক এটার পক্ষে, এই সমস্ত সকল অংশের মানুষ যাতে এগিয়ে আসা দরকার, এই কথা বলে আপনাদের সবাইকে, যারা যারা শুনছেন আমার কথা বা শুনবেন, তাদেরকে আবারও আমার পক্ষ থেকে ভালোবাসা, বয়স্কদের, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আপনারা কমেন্ট করে জানাতে পারবেন, আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করতে পারবেন, আজকে না হোক কালকেও কমেন্ট করতে পারবেন। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এটা আমরা তুলে নিয়ে, এটাকে নিয়ে আমরা আবার চর্চা করব, ডিসকাশন করব, আপনাদের পরামর্শ আমরা চাইব। ধন্যবাদ, থ্যাংক ইউ। 2023-24 অর্থবছরে বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা রেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 2022 অর্থবছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল বিতরণ করেছে। সাইকেল ফর গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থবছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করুণা আত্মনির্ভর যোজনা নামে এক নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে।
যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 4টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টি ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এসসি ওয়েলফেয়ার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 1,463 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসসি সুবিধাভোগীদের যেখানে জাতীয় আর্থিক আনুমানিক প্রবৃদ্ধির হার 6 থেকে 6.5% থাকবে বলে আশা করা যাচ্ছে। রাজ্য বিপিনে যাওয়ার পথে যে উচ্চ আর্থিক প্রবৃদ্ধির হার আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টা করতে হবে। এই বাজেটে অগ্রাধিকারের বিষয়গুলি হল প্রথমত মূলধনী বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতির এক সূচনা করা। দ্বিতীয়ত নারী, পুরুষ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য আলোচনা জাতীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তৃতীয়ত কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতির সুনিশ্চিতকরণ এবং পরিবেশের সকলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ঔষধ ধারণাকে সামনে রেখে নথিবদ্ধ নির্মাণ শ্রমিক ও তাদের পরিবার সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিধবাকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আন্তঃশিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, আর্থিকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষার ক্ষেত্রে তদীয় অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অধিকত আমি মহতি সভা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা সহ সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2,882টি ভোটারি, 19,808টি পোল্ট্রি
এবং 710টি সরকারি ইউনিট বিতরণ করা হয়েছে। কৃষকদের দূর করায় সুবিধা পৌঁছে দিতে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। রাজ্য সরকার জনজাতি সুবিধাভোগীদের মাথা পিছু 1.50 লক্ষ টাকা দিয়ে 25টি দুগ্ধজাত ইউনিট, 393টি বিগ রিয়ারিং ইউনিট এবং 383টি গোট রিয়ারিং ইউনিট স্থাপন করেছে। 2023-24 আর্থিক বছরে রাজ্যে গাভীর বংশবৃদ্ধির উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসাবে 1.40 লক্ষ কৃত্রিম গর্ভধারণ রোগ ব্যবহার করবে। এর মধ্যে 70,000 ইউনিট এক্সপোর্টেড সিমেন্ট এবং 70,000 ইউনিট কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হবে। কানকিনগরে একটি আধুনিক কৃত্রিম গর্ভধারণ প্রশিক্ষণ কেন্দ্র এবং তার জন্য বরফের প্রযুক্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষিকে বরফের বাস্তুযুক্ত 3 চাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষে ও উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত 2023-24 বছরে বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 2022 বছরে রাজ্য সরকার প্রার্থীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএনসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকার রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এবং 473 জন শিশুকে কনসালটেন্ট অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট জানুয়ারি মাস থেকে 4,93,766টি প্রায়োরিটি হাউসহোল্ড এবং 1,08,916টি অন্তর্জল অন্য যোজনা অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে।
22টি কর্মবর্ষে মোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারের 10,146 জন সদস্যদের গণবেতন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থা আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.7 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে ডিজিটাল রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটি দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল চেয়ার সাইট শপে পরিবর্তিত করা হবে। ব্যবস্থার সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রাম্য 145 প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 8,60 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 141.20 লক্ষ টাকা মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 and 10 পাওয়া 12,100 ছাত্রছাত্রীর জন্য 640.75 লক্ষ টাকা পোস্ট মেট্রিক স্কলারশিপ বাবদ 34,150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.20 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং এবং সমাজের দুর্বল শ্রেণী কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,000 মৎস্যচাষীদের সর্বাধিক সুবিধা প্রদান করা হবে। সমবায় সমিতি করার জন্য একটি সার্বিক মৎস্যচাষ যোজনা প্রণয়ন করা হবে, যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষ যাতে রাষ্ট্রের সমাজের একটি কর্মসূচির জন্য জীবিকা ও কর্মসূচি করে। আমি এই যোজনার ঘোষণা করছি, যার মধ্যে সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার মধ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের পুনরুৎপাদন ইত্যাদি করা হবে। এই প্রকল্পের জন্য আমি 12 কোটি টাকা ব্যয় বরাদ্দ রেখেছি। আমি পিএমসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডিউল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং ব্যবসায় উৎসাহ দেওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023 অর্থবর্ষের জন্য বরফের মাঠ পর্যন্ত মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষীকে বরফের বাস্তুযুক্ত 3 টাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষে ও উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভা বিসিংহ আসুকে ব্লু ফিল্ম নাই আপনার যদি ব্লু ফিল্মিং থাকা অনেক বড় চাঁদে জ্ঞান নাই নীল ছবি বাংলাদেশ একের পর এক স্ক্রল খাই নাই দৌড়াইছে এবং স্পিকার তিনি পর্যন্ত যাদবলাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে অথচ কর্ণাটক 2 জন মন্ত্রী
যখন এইভাবে নাই মানজাক এবং বিরুদ্ধে অ্যাকশন গুজরাট দুইজন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাইকে আমরা অ্যাকশন উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিশৃঙ্গ নাইগাসকে আনতে চিল নাইয়ে মানজাকি বনব অ্যাকশন না হাত যাদব লালনো অ্যাকশন না হার দি আপগ্নুতি जों एडजर्नमेंट मोशन तुबुका टिगारनो जों सिंगा जों एडजर्नमेंट मोशन সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন বস আমি শুনবো আর কি আমি শুনবো বই তো তোমরা খাইতে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকায় বিভিন্ন আইন কানুনগুলো যিনি গ্রেটার ত্রিপুরা লেননি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি বরং রাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমানি বাতিল গাড়ি ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সরব তঙ্গ হাই এলাকানো তুই আলাদা রাজ্য নিয়ে আলাদা রাজ্য গঠন খাইছে সিমালি আবশ্য ক্লিয়ার থাকে টিকারনি মো একশনো जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিলবাগি চনহাঙ্গা উইলা যাদবলাল নাথনি ব্যাপারে जों কক সালাইনে থামা পড়েছে বাকি বিধানসভানি কাজ করবো টিকার 5 মিনিট পাইলাম নমু যাদবলাল 5 দিন বাকি 1 মাস বাকি সাসপেনশন ক্লেম করবো কিন্তু উল্টা जों যারা যাদবলাল নাথনো অ্যাকশন না হাত দি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাকি তিনি এমএলএ রংছে তিনি বড় সাসপেনশন ক্লেম ওয়াকআউট লাগে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাই সরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন সংজ্ঞাটা লড়াই খেয়েছেন বাবা পাটিনি এমএলএ রং সাসপেনশন থাকে ত্রিপুরা মফা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন নবখাই আর সিপিএম নি নয়ন সরকার বনবখাই তাই মাইক বন্ধ কেমন তুইতাম সানান কি মাইক বন্ধ তো খাই মাই আই মেম্বার নি কক সানান রাইটস দङ জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ খাইকা আমন বিরুদ্ধে লড়াই নাই mo thungjak to thang ka mo kun right to tong ke brok থুনজাক মানি কক গে ত্রিপুরান বড় মুভি দङ যে বিজেপি সরকারও আছে একজন এমএলএ ব্লুফিল্ড নাই দङ দিন বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই বরংনি সামুঙ্গিয়া বেকার চাকরি মাইয়া খেত আমারও তুই করে গ্রাম পাহাড়ও বড় নঞ্জাঙ্গা তুই মাইয়া নি দङ রেগান কাম কমি থাকা অনেক কিছু সমস্যা ত্রিপুরান বড় মুভি দङ বড় মুগ্ধ বিজেপি তাম খাইতং আবনো পুনদান বাগিন তিনি প্রতিবাদ প্রায়োরিটি হাউসহোল্ড এবং 1,08,916টি অন্তর্ভুক্ত অন্য যোজনা অন্তর্ভুক্ত মোট 6,02,682 পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022 অর্থবর্ষে মোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারের 10,146 জন সদস্যদের গণবেতন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.8 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে ডিবিটি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল শেয়ার সাইট ক্লাবে পরিবর্তিত করা হবে। ব্যবস্থার সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রামস্থ 145 টাকা স্থাপন করা হয়েছে এবং এতে 8,60 কোটি টাকা ব্যয় করা হয়েছে।
40.77 লক্ষ টাকা, প্রত্যেকটি স্কলারশিপ বাবদ 34.150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.2 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের উপর ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং সরকারি টাকায় যোগ আত্মবিশ্বাসের সাহায্য এবং সমাজের দুর্বল শ্রেণী কৃষকদের আর্থিক বিকাশের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া। চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার 62,000 ছাত্রছাত্রীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,000 ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন সুবিধা প্রদান করা হবে। সমবায় সমিতি করার জন্য একটি সার্বিক মৎস্য চাষ পরিকল্পনা প্রণয়ন করা হবে, যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্য চাষের রাষ্ট্রীয় পরিকল্পনার একটি কর্মসূচির জন্য জীবিকা ও কর্মসূচি করে। আমি এই মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি, যার জন্য উৎপাদন ইত্যাদি করা হবে। এই এই সভায় অতিথি হিসাবে আমার আনন্দিত। বিগত বিধানসভা নির্বাচনের বাংলাদেশ সরকারের মাধ্যমে উন্নত ত্রিপুরা সবাইকে ধন্যবাদ। যারা যারা আমাদের টিওয়াইএফের সেন্ট্রাল পেজে আমার লাইভ দেখছেন এবং অনেকদিন পর এই লাইভে আসা, খুব গুরুত্বপূর্ণ এক দুইটি আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে বেশি যেটা খুব প্রয়োজন উপজাতি অংশের মানুষের জন্য, যেটাকে বারবার বিভিন্ন নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী বা উপজাতি যাই বলুন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন দাবি বিভিন্ন ইস্যু কথা বলে বিভ্রান্ত করেছে এবং ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এটার প্রমাণ সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানেন এবং ভারতবর্ষের মানুষও জানেন। প্রথমত এটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, এই স্বায়ত্ত শাসনের ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী অংশের মানুষের তার যে গণতান্ত্রিক অধিকার, তার চাকরি, তার কাজ, তার ভাষার বিকাশ, তার সংস্কৃতির বিকাশ, তার এডিসি এলাকা বা উপজাতি জনগোষ্ঠী অংশের মানুষের এলাকায় তার পরিকাঠামো উন্নয়ন, সব দিক থেকে এই আদিবাসীদের জাতিসত্তা বিকাশের জন্য যে এডিসি যে প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, এটা ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন এবং ত্রিপুরা রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, ট্রাইবেল ইউথ ফেডারেশন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, জাতি উপজাতি উভয় মিলেই যে দীর্ঘদিনের দাবি, এই দাবি বামফ্রন্ট সরকার পূরণ করেছিল ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য, যাতে করে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, তার সংস্কৃতির বিকাশ, সমস্ত দিক থেকেই তার উন্নয়ন ঘটে, বিকাশ ঘটে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, তার ধারাবাহিকভাবে তার উন্নয়ন ঘটছিল,
শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এই ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন আঞ্চলিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন জাতীয়তাবাদী দল এটাকে বিভ্রান্ত করার জন্য নানান খেলা খেলেছে এবং সরল সোজা এই আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি, অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি নিয়ে সুরসুরি দিয়ে আমাদের দেশ রাজ্যের রাজনৈতিক তার যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে ঘুরপাক খেয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা অনেক সময় তার ভুল পথের দিকে ধাবিত হয়েছে অনেকাংশ উপজাতি অংশের মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দাবি প্রথম ছিল, এটা মনে রাখা দরকার, আমাদের দাবি 1948 থেকে ছিল যে ত্রিপুরা রাজ্যে একটা এডিসি গঠন হোক, সাহিত্য শাসন গঠন হোক। আমাদের প্রিয় নেতা, জননেতা দশরথ দেব যখন 1952 সালে তিনি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হন, তিনি পার্লামেন্টেও এই দাবি করেছিলেন এডিসির জন্য। এদিকে পার্লামেন্টের ভেতর, বিধানসভার ভেতর ত্রিপুরা রাজ্যের, আবার বাহিরে গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক প্রিয় মানুষ, জাতীয় উপজাতি মৈত্রী রক্ষার যারা চান, তারা সবাই মিলে এই দাবি নিয়ে আমাদের এডিসি গঠন হয়েছে। এটা আমি আগেও বলেছি। এখন বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে যে উপজাতি অংশের মানুষের যে উন্নয়নের যে ধারাবাহিকতা হয়েছে, ধারাবাহিকভাবে উন্নয়ন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা বেড়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ত্রিপুরা রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের সমস্ত অংশের আদিবাসীদের তার অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিকাশ, তার ভাষার বিকাশ, সংস্কৃতির বিকাশ, এটাকে যদি আরো ত্বরান্বিত করতে হয়, আরো একটু উন্নত শিখরে নিয়ে যেতে হয়, তাহলে সাহিত্য শাসনকে আর একটু ক্ষমতা দেওয়া দরকার। এই নিরিখে আমরা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন, কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম আমরা দাবি করেছি যে আমাদের দেশের সরকারের কাছে এই সাহিত্য শাসনকে আর একটু এম্পাওয়ারমেন্ট করা হোক। এর জন্য সংবিধান, 60 যে সংবিধান এখানে আছে, এটাকে সংশোধন করে 125তম সংবিধান সংশোধন করে যাতে শুধু ত্রিপুরা রাজ্যের এডিসি নয়, ভারতবর্ষের সাহিত্য শাসিত এলাকার তার একটু অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারে, অধিক ক্ষমতা প্রদান করতে পারে। এই অধিক ক্ষমতা প্রয়োগ যদি হয়, তাহলে তার ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ বেশি হবে। এটা যদি সংশোধন করে একটু এম্পাওয়ারমেন্ট করা হয়, তার সংস্কৃতির বিকাশের জন্য তার অর্থনৈতিক বরাদ্দ বেশি হবে। তার এই এডিসি এলাকার তাদের প্রশাসনিক যে ক্ষমতা আর একটু বৃদ্ধি হবে। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, পিডব্লিউডি, হেলথ, এরকম যে বিভিন্ন একটা রাজ্য, একটা স্টেটের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্ট, সেম ডিপার্টমেন্ট এডিসির মধ্যেও সাহিত্য শাসনেও, অটোনোমাসেও আপনার এই ডিপার্টমেন্টগুলি তার ক্ষমতা থাকবে, তার এক্সিকিউটিভ করার ক্ষমতা থাকবে, লোক থাকবে, তার অর্থ আসবে, পরিকাঠামোগত তার উন্নয়ন আর একটু ত্বরান্বিত হবে, আর একটু বেশি হবে। এর জন্য আমরা চাইছি যে 125তম সংবিধান সংশোধন করে এডিসিকে আর একটু বেশি ক্ষমতা যাতে দেশের সরকার প্রদান করে, এর জন্য সংবিধান সংশোধন করুক। এই প্রস্তাব পার্লামেন্টে উঠেছে, সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে আছে, বহু বছর যাবৎ পেন্ডিং।
আমরা চাই যে এই 20 জুলাই থেকে যে বাদল অধিবেশন শুরু হবে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, এই বিল উঠুক, এটা পাস করুক কেন্দ্রীয় সরকার, যাতে করে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের তার সামাজিক, তার অর্থনৈতিক, তার শিক্ষা, তার কর্মসংস্থান, তার স্বাস্থ্য, এটা আরও বিকাশ হোক, এটা আরও উন্নত শিখরে গিয়ে পৌঁছুক, তাদেরকে আরও একটা অধিকার দেওয়া হোক, এটাকে আরো একটু স্ট্রেংথেন করা হোক, এটি আমাদের বক্তব্য। কিন্তু দেশের সরকার এটাকে করতে চাইছে না। অপরদিকে যেটা 6 শিডিউলের যে পাওয়ার এখন বর্তমানে আমরা পাচ্ছি বা উপভোগ করছি, এই 6 শিডিউলের পাওয়ারও এটা থাকবে কিনা থাকবে না আগামী দিনে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটা এখন ভারতবর্ষের মধ্যে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আদিবাসী অংশের মানুষের মধ্যে, সংখ্যালঘু জাতিগোষ্ঠী অংশের মানুষের মধ্যে, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী, সংখ্যালঘু ধর্মাবলম্বী অংশের মানুষের মধ্যে। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশের কেন্দ্রীয় সরকার চালু করতে চাইছেন। এটা এই প্রথমবার না, এটা 2014 সনের নরেন্দ্র মোদীর সরকার আসার পরে 2016 সালে আইন কমিশনকে দিয়ে এই ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালু করার জন্য প্রস্তাব করেছেন। আইন কমিশন তখন আমাদের দেশের বিভিন্ন নাগরিক, বিভিন্ন সংস্থার কাছে আবেদন, তাদের মতামত চেয়েছেন। ওই সময় প্রায় ৭৬,০০০ দেশের নাগরিক বা বিভিন্ন সংস্থা আইন কমিশনের কাছে তাদের মতামত পাঠিয়েছেন ইউসিসি সম্বন্ধে। তারপর এটা পর্যালোচনা করে দেখা যায়, মতামতের ভিত্তিতে দেখা যায় যে আইন কমিশন বলেছেন ওই সময় 2018-তে বলেছে যে আমাদের দেশে যেভাবে বৈচিত্র্যময়, বহু জাতি অংশের জাতি মানুষ, বহু ভাষাগত মানুষ, বহু ধর্মাবলম্বীর অংশের মানুষ, অনেক সংস্কৃতির মানুষ, এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হচ্ছে। ষষ্ঠ তপশিলের যে অধিকার ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে তার যে অধিকার পেয়েছে, এটা পর্যন্ত ক্ষুণ্ণ হবে। তার যে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের যে যুগ যুগ ধরে তার যে নীতি, প্রথাগতভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো এভাবে চালু আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং এই পদ্ধতিতে তাদের বিবাহ কিভাবে হবে, তাদের বিবাহ বিচ্ছেদ কিভাবে হবে, তাদের সম্পত্তি কিভাবে তারা বাটবাটোয়ারা করবে, নানানভাবে এই যে কাস্টমারি লোর মধ্যেই সামাজিকগতভাবেই তাদের যে এই নীতি ভিত্তিতে তাদের যে সমাজ পরিচালিত হচ্ছে, এটাও ক্ষুণ্ণ হবে। তাহলে কাজে আমাদের দেশের যে জাতিগোষ্ঠী, ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠী, আদিবাসী জাতিগোষ্ঠী বলুন, ছোট ছোট ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, সংখ্যালঘু অংশের ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, তার যে ক্ষমতা, তার যে স্বাধীন সত্তা, এটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য আমরা চাইছি, আমাদের দাবি হচ্ছে, আমাদের গণমুক্তি পরিষদের দাবি হচ্ছে, আমাদের টিওয়াইফের দাবি হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে 2018-তে যেমন আইন কমিশন বলেছে যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রযোজ্য করা ঠিক হবে না, লাগু করা ঠিক হবে না, আমরা এবারও বলছি যে এই পরিস্থিতিতে আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে এটা লাগু করা ঠিক হবে না, ভালো থেকে খারাপ বেশি হবে। উনি কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা বক্তৃতাতে শুনেছিলাম, তিনি বলেছেন কি যে এক দেশ এক আইন, সবার জন্য এক আইন থাকা দরকার, এর জন্য অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি। তাহলে পরে উনি বলেছেন যে এটা সংবিধানেও লিপিবদ্ধ আছে, কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে, আসলে কি সংবিধানে কিভাবে লেখা আছে? আমি যখন স্টাডি করলাম
কিছু কিছু পত্রিকা, কিছু কিছু অন্যান্য যারা এখানে ল সম্বন্ধে, সংবিধান সম্বন্ধে জানেন, ওদের কাছে যখন আমরা গেলাম, দেখলাম এখানে লিপিবদ্ধ আছে, সংবিধানে লিপিবদ্ধ কিরকম আছে, যদি দেশের সমস্ত নাগরিক সমান সমাধিকার পায় তাহলেই এই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে, তাহলে আমাদের দেশে অসাম্যের বিকাশ হয়েছে। আমাদের দেশে এখনো ছোট ছোট জাতিগোষ্ঠী নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এখনো শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, ভাষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, তার সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এখানে সামাজিকভাবে সমান নয়, অসাম্য রয়েছে। এই অসাম্য থাকার মধ্যে দিয়ে সংবিধানে বলছে যে সমান যদি সমানাধিকার হয় তাহলে এটা সম্ভব। কিন্তু আমাদের দেশে তো সমানাধিকার সমান নয়। তাহলে সমান যেহেতু নয়, যেহেতু অসাম্য রয়েছে, তার বিকাশ ভারতবর্ষের ইতিহাসে এখানে মধ্যে রয়েছে যে তার যে বিকাশ হচ্ছে ভারতবর্ষের, এটা অসাম্য। উত্তর পূর্বাঞ্চল বহু বছর ধরে পিছিয়ে পড়া, অবহেলিত। ভারতবর্ষের ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড় বহু যুগ ধরে আদিবাসীদের এলাকাগুলিতে বঞ্চিত, তারা সামাজিকভাবে নিপীড়িত। উত্তরপ্রদেশের ছোট ছোট জাতিগোষ্ঠী তারা নিপীড়িত, বঞ্চিত। এটা শিক্ষার ক্ষেত্রে বলুন, এটা স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, এটা ভাষার ক্ষেত্রে বলুন, এটা সংস্কৃতির ক্ষেত্রে বলুন, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, এটা কাজের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে বঞ্চিত। এটা সমানভাবে আমাদের দেশের নাগরিক সমান তার সুফল পায়নি, সুযোগ পায়নি। এর ফলেই আমাদের দেশের যে ছোট ছোট জাতিগোষ্ঠী, শুধু অনেক ধর্মাবলম্বী, তার যে বিকাশ, এই বিকাশটা অসমান। এই অসমানের কারণে আমরা বলছি যে অভিন্ন দেওয়ানি বিধি সমস্ত অংশের মানুষের জন্য এক আইন হলে হবে না। এটা কি হবে? এটা ওইসব জাতিগোষ্ঠী বা ওইসব সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর একটা আইন চাপিয়ে দেওয়ার কথা হবে। আমাদের দেশের সংবিধানে আছে অ্যাট্রোসিটিস অ্যাক্ট, তপশিলি জাতি আদিবাসীদের জন্য, তারা যাতে বিচার তারা অনায়াসে পেতে পারে, এর জন্য একটা সুযোগ আছে। এটা ক্ষুণ্ণ হবে। ষষ্ঠ তপশিল, পঞ্চম তপশিল, 7 শিডিউল যেটা আছে, এটা যে পেশা আইন যেটা আছে, এটা ক্ষুণ্ণ হবে। তাহলে এটা যদি ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে কিভাবে হবে? আমরা চাইছি 125th অ্যামেন্ডমেন্ট বিল সংশোধন করে এই আদিবাসী জনগোষ্ঠীর অংশের মানুষের তার জমি রক্ষা, তার স্বায়ত্ত শাসনের তার আরো বেশি সাংবিধানিক ক্ষমতা প্রদান করা, তার অর্থনৈতিক বিকাশের জন্য সাহায্য করা, তার ভাষার বিকাশের জন্য সাহায্য করা। তাহলে এই কথাটা আমরা মানুষের কাছে, এই জন্য আমরা দাবি করছি। এখন ভাষা, আমরা বলছি যে ককবরক ভাষাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করা। তাহলে এক বিধি যদি হয়, এই সংবিধানের 8ম তপশিলে ভাষার বিকাশই তো এখন হয়নি। ককবরকের ভাষা এখন ত্রিপুরা রাজ্যে কয়েকজন রোমান হরফে হবে না বাংলা হরফে হবে, এর জন্য বিতর্ক হচ্ছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা চাই নিজস্ব হরফ, আমরা চাই আমাদের নিজস্ব হরফ থাকুক। তাহলে নিজস্ব হরফ যদি তৈরি করতে গেলে এটাকে রিসোর্স তৈরি করতে হবে, এটাকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করলে এটা ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। সংবিধানে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় এই ভাষাটা, তাহলে এই ভাষার বিকাশের জন্য দেশের সরকার অর্থ বরাদ্দ করতে বাধ্য হবে। তাহলে তার একটা নিজস্ব ভাষা হোক, কেন রোমান, কেন বাংলা, আমরা চাই তার নিজস্ব হরফ হোক। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের ভাষার সংবিধানে আমাদের ককবরক ভাষাটা 8ম তপশিলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত, এই দাবি তো আমরা করছি, লড়াই আন্দোলন করছি, এটা মূল দাবি। এই মূল দাবি থেকে বিচ্ছিন্ন হয়ে এই ডালপালাতে আন্দোলন করলে তো হবে না। আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বাংলা হরফের সঙ্গে রাজ আমল থেকেই বাংলা হরফের সঙ্গে থাকার সময় প্রচলিত হওয়ার কারণে এখন পর্যন্ত অনেক লোক আছে গ্রামে গঞ্জে যারা ইংরেজি অক্ষর এখনো বলতে পারে। তাদের জন্য বাংলা হরফ এবং
এখন বামফ্রন্ট সরকারের আমলে যখন ইউনিভার্সিটি হয়েছে, স্কুল হয়েছে, গ্রামে গ্রামে রাস্তা হয়েছে, অঙ্গনারী সেন্টার হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, অনেক উন্নত হয়েছে, ছাত্রছাত্রীরা শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা তারা বাংলা পড়তে অসুবিধা হয়, এটা ন্যাচারাল। কিন্তু তাদের জন্য ইংলিশ হরফে রোমান হরফে লিখুক, আপত্তি তো নেই। তাহলে বাংলা হরফও লিখুক, রোমান হরফেও লিখুক, দুটো হরফে যার যে পছন্দ লিখুক, যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজস্ব হরফ আমরা তৈরি করতে পারবো। কিন্তু নিজস্ব হরফের তৈরি করার জন্য ককবরক ভাষাকে সংবিধান 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার যে আন্দোলন, এই আন্দোলনকে বাদ দিয়ে শুধু রোমান হবে না বাংলা হবে, এটা আন্দোলনটা মূল আন্দোলন না। এই আন্দোলনকে মূল আন্দোলন থেকে বিচ্যুতি করবার জন্য, মূল আন্দোলনের সুদ থেকে তাদেরকে মুড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই ছোটখাটো আন্দোলন চলছে। আমাদের কথা হচ্ছে, আমরা ককবরক ভাষীকে আমরা ভালোবাসি, যে কোনো ভাষাকে আমরা ভালোবাসি, সম্মান আমরা করি। আমাদের ভাষা যেহেতু ককবরক, আমরা এই ককবরক ভাষার তার নিজস্ব লিপি চাই। এই নিজস্ব লিপি করতে গেলে কি লাগবে? সংবিধানের 8ম তফসিলে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আমাদের ভাষাকে। দেশের সংবিধানে করুক। আমাদের ত্রিপুরার যে বামফ্রন্ট সরকার যখন ছিল, তখন প্রথম বামফ্রন্ট সরকারই ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। তাহলে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের রাজ্যের বিভিন্ন সংস্থার মধ্যে, বিভিন্ন স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, বিধানসভা, যে কোনো জায়গায় ককবরক ভাষাতে ভাষণ, ককবরক ভাষাতে দরখাস্ত, আপনি যে লিপিতেই লেখেন, এটা অ্যাকসেপ্টেবল। এটা যেহেতু এই সরকারের বা ককবরকটা সরকারি ভাষা, কিন্তু দেশের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে যেহেতু সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি, এই আন্দোলন আমাদের করতে হবে। আমরা চাই যে সরকারি ভাষা যেহেতু স্বীকৃত হয়েছে, এই ভাষাগতভাবে রেলের মধ্যে এটা প্রযোজ্য হোক। এখানে যখন আমরা বিভিন্ন এয়ারপোর্টে যাই, এই এয়ারপোর্টে যখন যাই তখন এয়ারপোর্টের মধ্যে ঘোষণা হোক ককবরকের মধ্য দিয়ে। তাহলে এরকম একটা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অ্যানাউন্স হয় বিভিন্ন ভাষায়, এখানে ককবরক ভাষায় অ্যানাউন্সমেন্ট হোক। এটা তো আমাদের দাবি, এটা বিকাশ করার জন্য আমাদের দাবি, এই সংবিধান দাবি। এটা গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন, এই রাজ্যের ইতিহাস বলবে এর জন্য বহু সংগ্রাম করা হয়েছে, অনেক শহীদ হয়েছে ভাষা আন্দোলনের জন্য। ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হয়েছে, এটা তো আমরা ভুললে চলবে না, এটাকে ভুললে চলবে না। এর জন্য আমরা বলছি যে একদিকে দেশের মোদী সরকার এডিসিকে তার সাহিত্য যে শাসন, তার 6 শিডিউল বলেন, 7 শিডিউল বলেন, তার যে আপনার পেশা আইন বলেন, এখানের মধ্যে বিভিন্ন যে ছোট নাগপুর টেন্ডেন্সি অ্যাক্ট আছে জমি রক্ষার জন্য, এইসব আইন বলেন, অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলেন, সমস্ত মানুষের যে ছোটখাটো যে জাতিগোষ্ঠী, তার যে ছোটখাটো ধর্মাবলম্বী অংশের মানুষ যে প্রথাগত ভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো যে রয়েছে, এটাকে বিনাশ করে দিতে চায়। এই বিনাশের একটা ফর্মুলা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এইটা লাগু আবার করতে চায়। এই লাগুর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার, আমাদের আওয়াজ উঠা দরকার, কারণ একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, সবটার মধ্যেই একটা সম্পর্কিত রয়েছে। এই জন্য এই দুইটা বিষয় আমাদের কাছে বর্তমান সময়ে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনারা এই দুইটা বিষয়কে আরেকটু, আমি যতটুকু জেনেছি আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা যতটুকু জানেন এটাকে আরো একটু বড় পরিসরে এটাকে স্টাডি করা, এটাকে ডিসকাস করা, এটা নিয়ে যদি এটা আমাদের দেশের মানুষের জন্য, দেশের নাগরিকের জন্য যদি খারাপ হয়ে থাকে এই আইনগুলি, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। আর আওয়াজ তোলা দরকার, এটা আমরা বিশ্বাস করি দেশের মানুষের কাছে, আমাদের রাজ্যের মানুষের কাছে এটা বিশ্বাস রয়েছে। মানুষ, জনগণ সবসময় জনগণের ভালো চায়। কিছু অংশ তার নীতি খারাপ থাকে, নীতির কারণে তারা অন্য পথে মানুষকে বিভ্রান্ত করে, অন্য পথে নিয়ে যায়। কিন্তু এটা সাময়িক, এই সাময়িক বিভ্রান্ত হয়, সাময়িক পথভ্রষ্ট হয়, এটা দীর্ঘদিন থাকে না। কাজেই এখন আমরা যারা আছি, এই রাজ্যের যারা প্রগতিশীল অংশের মানুষ, যারা জাতি উপজাতি মৈত্রীকে সম্মান দেন, রক্ষা করার জন্য ভূমিকা গ্রহণ করেছেন বা করছেন বা চান, যারা গণতন্ত্রকে ভালোবাসেন,
যারা সমস্ত ধর্মকে তার স্বাধীন সত্তা দেওয়ার পক্ষে, যারা সমস্ত জাতিগোষ্ঠীরই তার উন্নত হোক এটার পক্ষে, এই সমস্ত সকল অংশের মানুষ যাতে এগিয়ে আসা দরকার এই কথা বলে আপনাদের সবাইকে যারা যারা শুনছেন আমার কথা বা শুনবেন তাদেরকে আবারও আমার পক্ষ থেকে ভালোবাসা, বয়স্কদের বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আপনারা কমেন্ট করে জানাতে পারবেন, আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করতে পারবেন, আজকে না হোক কালকেও কমেন্ট করতে পারবেন। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এটা আমরা তুলে নিয়ে এটাকে নিয়ে আমরা আবার চর্চা করব, ডিসকাশন করব, আপনাদের পরামর্শ আমরা চাইব। ধন্যবাদ, থ্যাংক ইউ। 2023-24 বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা রেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হবে। 2022 অর্থ বছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএনসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকার রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এসসি ওয়েলফেয়ার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 1,463 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসসি সুবিধাভোগীদের যেখানে জাতীয় আর্থিক আনুমানিক প্রবৃদ্ধির হার 6 থেকে 6.5% থাকবে বলে আশা করা যাচ্ছে। রাজ্য বিপিনে যাওয়ার পথে যে উচ্চ আর্থিক প্রবৃদ্ধির হার আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টা করতে হবে। এই বাজেটে অগ্রাধিকারের বিষয়গুলো হল প্রথমত মূলধনী বিনিয়োগে, পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতির একটি নতুন অধ্যায়ের সূচনা করা। দ্বিতীয়ত নারী, পুরুষ, জনজাতি, সবশ্রেণী জাতি, অন্যান্য অগ্রসর জাতীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তৃতীয়ত কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রের বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতির সুনিশ্চিতকরণ এবং পরিবেশের সকল অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং
সব ধারণাকে সামনে রেখে নথিবদ্ধ নির্মাণ শ্রমিক ও তাদের পরিবার সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আন্তঃশিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষা ক্ষেত্রে তহবিল অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য শুধুমাত্র ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত সরকারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অধিগত আমি মহতি সভা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা সহ সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2,882টি ভোটারি, 19,808টি পোল্ট্রি এবং 6,710টি ডাকারি ইউনিট বিতরণ করা হয়েছে। কৃষকদের দোল করায় সুবিধা পৌঁছে দিতে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। রাজ্য সরকার জনজাতি সুবিধাভোগীদের মাথা পিছু 1.50 লক্ষ টাকা দিয়ে 25টি দুগ্ধজাত ইউনিট, 393টি বিগ রিয়ারিং ইউনিট এবং 383টি গোট রিয়ারিং ইউনিট স্থাপন করেছে। 2023-24 আর্থিক বছরে রাজ্যে গাভীর বংশবৃদ্ধির উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসাবে 1.40 লক্ষ কৃত্রিম গর্ভধারণ রোগ ব্যবহার করবে। এর মধ্যে 70,000 ইউনিট এক্সপোর্টেড সিমেন্ট এবং 70,000 ইউনিট কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হবে। কানকিনগরে একটি আধুনিক কৃত্রিম গর্ভধারণ প্রশিক্ষণ কেন্দ্র এবং তার জন্য বরফের মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষিকে বরফের বাস্তুযুক্ত 3 চাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষে ও উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত 2023-24 অর্থ বছরে বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয় করা রেখেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 2022 অর্থ বছরে রাজ্য সরকার প্রার্থীদের মধ্যে 44,600টি বাইসাইকেল প্রদান করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী করোনা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে ছুটি প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2,000 কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্পে অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 8 বছর ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফি, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মুকুব করে দিয়েছে। দিব্যাঙ্গ দৃষ্টি ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার জন্য এবং 475 জন শিশুকে স্পন্সরশিপ অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে
4,000 টাকা করে প্রদান করা হয়েছে। দ্বিতীয় লিঙ্গের ভিত্তিতে আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022 অর্থবর্ষে মোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারের 10,146 জন সদস্যদের গণবেতন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.7 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে ডিজিটাল রেশন কার্ড করা হয়েছে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল শেয়ার সাইট শপে পরিবর্তিত করা হবে। ব্যবস্থার সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রাম্য একটা প্রধান প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 860 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 141.20 লক্ষ টাকা মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 and 10 পাওয়া 12,100 জন ছাত্রছাত্রীর জন্য 640.75 লক্ষ টাকা পোস্ট মেট্রিক স্কলারশিপ বাবদ 34,150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.20 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং সরকারি টাকায় যোগ আত্মচাষের সহায়তা এবং সমাজের দুর্বল শ্রেণী কৃষকদের আত্মনির্ভরতার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া। বিচারের ক্ষেত্রে চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে 62,000 ছাত্রছাত্রীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,800 ছাত্রছাত্রীদের সর্বাধিক সুবিধা প্রদান করা হবে। সমবায় সমিতি করার জন্য একটি সার্বিক মৎস্য চাষ পরিকল্পনা প্রণয়ন করা হবে। যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্য চাষের রাষ্ট্রীয় সমাজের একটি কর্মসূচির জন্য জীবিকা ও কর্মসূচি করে। আমি ব্যবহার করা যায় এবং মৎস্য চাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় উদ্দেশ্য জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার ঘোষণা করছি।
যার মধ্যে মৎস্য উৎপাদন, বৃদ্ধি, মাছের উৎপাদন ইত্যাদি করা হবে। এই প্রকল্পের জন্য আমি 12 কোটি টাকা ব্যয় বরাদ্দ রেখেছি। এডুকেশন, আমি পিএনসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডিউল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে এবং ব্যবসায় উৎসাহ দেওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023 অর্থবর্ষের জন্য বরফের মাঠ পর্যন্ত মানুষকে প্রদান করা হয়েছে। এছাড়া মাছ পরিবহনের জন্য 20 জন মৎস্য চাষিকে বরফের মাঠ পর্যন্ত 3 টাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষে উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত। যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভা বিশৃঙ্গ আসুক ব্লু ফিল্ম নাই আপনার যদি ব্লু ফিল্মিং থাকা অনেক বড় চাবে জ্ঞান নাই নীল ছবি বাংলা একের পর এক স্ক্রল খাই নাই দমাইছে এবং স্পিকার তিনি পর্যন্ত যাদবলাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে অথচ কর্ণাটক 2 জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাক্কা এবং বিরুদ্ধে অ্যাকশন খায়, গুজরাট 2 জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাইকে আপনার অ্যাকশন খায়, উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিশৃঙ্গ নাই আসকে আনতে ফিল্ম নাই মানজাকি বনবা অ্যাকশন না হাত রাখা যাদবলাল নো অ্যাকশন না হার দি आप नुती जों एडजर्नमेंट मोशन तुमका स्टिकारनो जों जोंगा जों एडजर्नमेंट मोशन সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন বস আমি শুনবো আর কি আমি শুনবো হয়তো তোমরা খাইছে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকায় বিভিন্ন আইন কানুন যিনি গ্রেটার ত্রিপুরা লেননি গ্রেটার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন রেমানি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রেমানি বাতিল খাই ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সড়ক তমু হাই এলাকানো তুই আলাদা রাজ্য নিয়ে আলাদা রাজ্য গঠন খাইছে সিমালি আবু তো ক্লিয়ারিং থাকে স্পিকার নি মো অ্যাকশনও जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল দিনবাগি চন্দ্রঙ্গা উইলা যাদবলাল নাথ ব্যাপারে जों বক চালাইলে থামা করেছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইয়া নমু যাদবলাল নো 5 দিন বাকি 1 মাস বাকি সাসপেনশন ক্লাইম কামু কিন্তু উল্টা जों যারা যাদবলাল নাথ নো অ্যাকশন না হাত দি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাকি তিনি এমএলএ রংতে তিনি পর সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং जों রং নাই তিনি সারা দিনও চিন্তাও রং নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন সজ্ঞাতা লড়াই খেয়েছেন বাবা পাটেনি এমএলএ রং সাসপেনশন থাকে ত্রিপুরা মফা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন আর সিপিএম নি নয়ন সরকার বনবক্লাই তাই মাইক বন্ধ কেমন তুইতাম সানান কি মাইক বন্ধ তো ক্লাই মাই আই মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ ক্লাই কারণ আমন বিরুদ্ধে লড়াই নাই थुंगन तो थांका आमो जों राइट दं थुंजाक मानि কক গেছে ত্রিপুরান বড় মুভি দं যে বিজেপি সরকারও আছে একজন এমএলএ ব্লু ফিল্ম নাই তো দিন বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই বরংনি সামুঙ্গিয়া বেকার চাকরি মাইয়া খেতো আমারও তুই করে গ্রাম পাহাড়ও বড় নঞ্জাঙ্গা তুই মাইয়া নেই তো রেগান কাম কমি থাকা অনেক কিছু সমস্যা ত্রিপুরান বড় মুভি তো বড় মুগ্ধ বিজেপি তাম ক্লাইতং আবনো পুনদান বাগিন তিন প্রতিবাদ
101টি হাউসহোল্ড এবং 1,08,916টি অন্য যোজনা অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022 অক্টোবরে মোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারের 10,146 জন সদস্যদের গণবেতন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে 9.8 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে ডিবিসি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 865টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটি দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল চেয়ার সাইট শপে পরিবর্তিত করা হবে। ব্যবস্থার সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রামমূল্য 150 প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 860টি কোটি টাকা ব্যয় করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 141.20 লক্ষ টাকা ইলেকট্রিক স্কলারশিপ ক্লাস 9 and 10 পাওয়া 12,100 ছাত্রছাত্রীর জন্য 640.75 লক্ষ টাকা প্রত্যেকটি স্কলারশিপ বাবদ 34,150 জন ছাত্রছাত্রীর জন্য 6,252.20 লক্ষ টাকা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং সরকারি টাকায় কোন আত্মচাষের সাহায্য এবং সমাজের দুর্বল শ্রেণী কৃষকদের আত্মকে বড়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া। বিচারের ক্ষেত্রে চিফ মিনিস্টার সদস্য পরিবার 62,000 মধ্যচাষীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,800 মৎস্যচাষীদের সর্বাধিক সুবিধা প্রদান করা হবে। সমবায় সমিতি করার জন্য একটি সার্বিক মৎস্যচাষ পরিচালনা প্রণয়ন করা হয়, যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্যচাষে রাষ্ট্রের প্রশাসনের একটি কর্মশ্রেষ্ঠ জীবিকা প্রস্তুতি করে। আমি সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের টিওয়াইএফের সেন্ট্রাল পেজে আমার লাইভ দেখছেন এবং অনেকদিন পর এই লাইভে আসা। খুব গুরুত্বপূর্ণ 1-2টি আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমাদের ত্রিপুরা রাজ্যের সবথেকে বেশি যেটা খুব প্রয়োজন উপজাতি অংশের মানুষের জন্য, যেটাকে বারবার বিভিন্ন নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী বা উপজাতি যাই বলুন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন দাবি বিভিন্ন ইস্যু কথা বলে বিভ্রান্ত করেছে এবং ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এটার প্রমাণ সারা ত্রিপুরা রাজ্যে মানুষ জানেন এবং ভারতবর্ষের মানুষও জানেন। প্রথমত এটা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, এই স্বায়ত্ত শাসনের ফলে
আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী অংশের মানুষের তার যে গণতান্ত্রিক অধিকার, তার চাকরি, তার কাজ, তার ভাষার বিকাশ, তার সংস্কৃতির বিকাশ, তার এডিসি এলাকা বা উপজাতি জনগোষ্ঠী অংশের মানুষের এলাকায় তার পরিকাঠামো উন্নয়ন, সব দিক থেকে এই আদিবাসীদের জাতিসত্তা বিকাশের জন্য যে এডিসি যে প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, এটা ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন এবং ত্রিপুরা রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, জাতি উপজাতি উভয় মিলেই যে দীর্ঘদিনের দাবি, এই দাবি বামফ্রন্ট সরকার পূরণ করেছিল ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য, যাতে করে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, তার সংস্কৃতির বিকাশ, সমস্ত দিক থেকেই তার উন্নয়ন ঘটে, বিকাশ ঘটে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, তার ধারাবাহিকভাবে তার উন্নয়ন ঘটছিল, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এই ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন আঞ্চলিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন জাতীয়তাবাদী দল এটাকে বিভ্রান্ত করার জন্য নানান খেলা খেলেছে এবং সরল সোজা এই আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি, অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি নিয়ে সুরসুরি দিয়ে আমাদের দেশ রাজ্যের রাজনৈতিক তার যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে ঘুরপাক খেয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা অনেক সময় তার ভুল পথের দিকে ধাবিত হয়েছে অনেকাংশ উপজাতি অংশের মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দাবি প্রথম ছিল, এটা মনে রাখা দরকার, আমাদের দাবি 1948 থেকে ছিল যে ত্রিপুরা রাজ্যে একটা এডিসি গঠন হোক, স্বায়ত্ত শাসন গঠন হোক। আমাদের প্রিয় নেতা, জননেতা দশরথ দেব যখন 1952 সালে তিনি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হন, তিনি পার্লামেন্টেও এই দাবি করেছিলেন এডিসির জন্য। এদিকে পার্লামেন্টের ভেতর, বিধানসভার ভেতর ত্রিপুরা রাজ্যে, আবার বাহিরে গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক প্রিয় মানুষ, জাতীয় উপজাতি মৈত্রী রক্ষার যারা চান, তারা সবাই মিলে এই দাবি নিয়ে আমাদের এডিসি গঠন হয়েছে। এটা আমি আগেও বলেছি। এখন বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে যে উপজাতি অংশের মানুষের যে উন্নয়নের যে ধারাবাহিকতা হয়েছে, ধারাবাহিকভাবে উন্নয়ন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা বেড়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ত্রিপুরা রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের সমস্ত অংশের আদিবাসীদের তার অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিকাশ, তার ভাষার বিকাশ, সংস্কৃতির বিকাশ, এটাকে যদি আরো ত্বরান্বিত করতে হয়, আরো একটু উন্নত শিখরে নিয়ে যেতে হয়, তাহলে স্বায়ত্ত শাসনকে আর একটু ক্ষমতা দেওয়া দরকার। এই নিরিখে আমরা গণমুক্তি পরিষদ, ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন, কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, সিপিআইএম আমরা দাবি করেছি যে আমাদের দেশের সরকারের কাছে এই স্বায়ত্ত শাসনকে আর একটু এম্পাওয়ারমেন্ট করা হোক। এর জন্য সংবিধান, 6 শিডিউল যে সংবিধান এখানে আছে, এটাকে সংশোধন করে 125তম সংবিধান সংশোধন করে যাতে শুধু ত্রিপুরা রাজ্যের এডিসি নয়, ভারতবর্ষের
স্বায়ত্তশাসিত এলাকা তার একটু অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারে, অধিক ক্ষমতা প্রদান করতে পারে। এই অধিক ক্ষমতা প্রয়োগ যদি হয় তাহলে তার ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ বেশি হবে। এটা যদি সংশোধন করে একটু এম্পাওয়ারমেন্ট করা হয়, তার সংস্কৃতির বিকাশের জন্য তার অর্থনৈতিক বরাদ্দ বেশি হবে। তার এই এডিসি এলাকার তাদের প্রশাসনিক যে ক্ষমতা আর একটু বৃদ্ধি হবে। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, পিডব্লিউডি, হেলথ, এরকম যে বিভিন্ন একটা রাজ্য একটা স্টেটের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্ট সেম ডিপার্টমেন্ট এডিসির মধ্যেও স্বায়ত্ত শাসনেও অটোনোমাসেও আপনার এই ডিপার্টমেন্টগুলি তার ক্ষমতা থাকবে, তার এক্সিকিউটিভ করার ক্ষমতা থাকবে, লোক থাকবে, তার অর্থ আসবে, পরিকাঠামোগত তার উন্নয়ন আর একটু ত্বরান্বিত হবে, আর একটু বেশি হবে। এর জন্য আমরা চাইছি যে 125তম সংবিধান সংশোধন করে এডিসিকে আর একটু বেশি ক্ষমতা যাতে দেশের সরকার প্রদান করে, এর জন্য সংবিধান সংশোধন করুক। এই প্রস্তাব পার্লামেন্টে উঠেছে, সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে আছে, বহু বছর যাবৎ পেন্ডিং। আমরা চাই যে এই 20 জুলাই থেকে যে বাদল অধিবেশন শুরু হবে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, এই বিল উঠুক, এটা পাস করুক কেন্দ্রীয় সরকার, যাতে করে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের তার সামাজিক, তার অর্থনৈতিক, তার শিক্ষা, তার কর্মসংস্থান, তার স্বাস্থ্য, এটা আরো বিকাশ হোক, এটা আরো উন্নত শিখরে গিয়ে পৌঁছুক, তাদেরকে আরো অধিকার দেওয়া হোক, এটাকে আরো একটু স্ট্রেংথেন করা হোক, এটি আমাদের বক্তব্য। কিন্তু দেশের সরকার এটাকে করতে চাইছে না। অপরদিকে যেটা 6 শিডিউলের যে পাওয়ার এখন বর্তমানে আমরা পাচ্ছি বা উপভোগ করছি, এই 6 শিডিউলের পাওয়ারও এটা থাকবে কিনা থাকবে না আগামী দিনে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটা এখন ভারতবর্ষের মধ্যে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আদিবাসী অংশের মানুষের মধ্যে, সংখ্যালঘু জাতিগোষ্ঠী অংশের মানুষের মধ্যে, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘু ধর্মাবলম্বী অংশের মানুষের মধ্যে। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশের কেন্দ্রীয় সরকার চালু করতে চাইছেন। এটা এই প্রথমবার না, এটা 2014 সনের নরেন্দ্র মোদীর সরকার আসার পরে 2016 সালে আইন কমিশনকে দিয়ে এই ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালু করার জন্য প্রস্তাব করেছেন। আইন কমিশন তখন আমাদের দেশের বিভিন্ন নাগরিক, বিভিন্ন সংস্থার কাছে আবেদন, তাদের মতামত চেয়েছেন। ওই সময় প্রায় ৭৬,০০০ দেশের নাগরিক বা বিভিন্ন সংস্থা আইন কমিশনের কাছে তাদের মতামত পাঠিয়েছেন ইউসিসি সম্বন্ধে। তারপর এটা পর্যালোচনা করে দেখা যায়, মতামতের ভিত্তিতে দেখা যায় যে আইন কমিশন বলেছেন ওই সময় 2018-তে বলেছে যে আমাদের দেশের যেভাবে বৈচিত্র্যময়, বহু জাতি অংশের জাতির মানুষ, বহু ভাষাগত মানুষ, বহু ধর্মাবলম্বীর অংশের মানুষ, অনেক সংস্কৃতির মানুষ, এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হচ্ছে। ষষ্ঠ তফসিলের যে অধিকার ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে তার যে অধিকার পেয়েছে, এটা পর্যন্ত ক্ষুণ্ণ হবে। তার যে ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের যে যুগ যুগ ধরে তার যে নীতি, প্রথাগতভাবে তার কাস্টমারি লো, তার পার্সোনাল লো এভাবে চালু আছে গণতান্ত্রিক পদ্ধতিতে,
এবং এটা এই পদ্ধতিতে তাদের বিবাহ কিভাবে হবে, তাদের বিবাহ বিচ্ছেদ কিভাবে হবে, তাদের সম্পত্তি কিভাবে তারা বাটবাটোয়ারা করবে, নানানভাবে এই যে কাস্টমারি লোর মধ্যেই সামাজিকগতভাবেই তাদের যে এই নীতি ভিত্তিতে তাদের যে সমাজ পরিচালিত হচ্ছে, এটাও ক্ষুণ্ণ হবে। তাহলে কাজে আমাদের দেশের যে জাতিগোষ্ঠী, ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠী, আদিবাসী জাতিগোষ্ঠী বলুন, ছোট ছোট ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, সংখ্যালঘু অংশের ধর্মাবলম্বী অংশের মানুষ বলুন, তাদের যে ক্ষমতা, তার যে স্বাধীন সত্তা, এটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য আমরা চাইছি, আমাদের দাবি হচ্ছে, আমাদের গণমুক্তি পরিষদের দাবি হচ্ছে, আমাদের টিওয়াইফের দাবি হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে 2018-তে যেমন আইন কমিশন বলেছে যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রযোজ্য করা ঠিক হবে না, লাগু করা ঠিক হবে না, আমরা এবারও বলছি যে এই পরিস্থিতিতে আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে এটা লাগু করা ঠিক হবে না, ভালোর থেকে খারাপ বেশি হবে। উনি কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা বক্তৃতাতে শুনেছিলাম, তিনি বলেছেন কি যে এক দেশ এক আইন, সবার জন্য এক আইন থাকা দরকার, এর জন্য অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি। তাহলে পরে উনি বলেছেন যে এটা সংবিধানেও লিপিবদ্ধ আছে, কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে, আসলে কি সংবিধানে কিভাবে লেখা আছে? আমি যখন স্টাডি করলাম, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু অন্যান্য যারা এখানে ল সম্বন্ধে, সংবিধান সম্বন্ধে জানেন, ওনাদের কাছে যখন আমরা গেলাম, দেখলাম এখানে লিপিবদ্ধ আছে, সংবিধানে লিপিবদ্ধ কিরকম আছে, যদি দেশের সমস্ত নাগরিক সমান সমাধিকার পায়, তাহলেই এই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে, তাহলে আমাদের দেশে অসাম্যের বিকাশ হয়েছে। আমাদের দেশে এখনো ছোট ছোট জাতিগোষ্ঠী নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এখনো শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, ভাষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, তার সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এখানে সামাজিকভাবে সমান নয়, অসাম্য রয়েছে। এই অসাম্য থাকার মধ্যে দিয়ে সংবিধানে বলছে যে সমান যদি সমানাধিকার হয় তাহলে এটা সম্ভব, কিন্তু আমাদের দেশে তো সমানাধিকার সমান নয়। তাহলে সমান যেহেতু নয়, যেহেতু অসাম্য রয়েছে, তার বিকাশ ভারতবর্ষের ইতিহাসে এখানে মধ্যে রয়েছে যে তার যে বিকাশ হচ্ছে ভারতবর্ষের, এটা অসাম্য। উত্তর পূর্বাঞ্চল বহু বছর ধরে পিছিয়ে পড়া, অবহেলিত। ভারতবর্ষের ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড় বহু যুগ ধরে আদিবাসীদের এলাকাগুলিতে বঞ্চিত, তারা সামাজিকভাবে নিপীড়িত। উত্তরপ্রদেশের ছোট ছোট জাতিগোষ্ঠী তারা নিপীড়িত, বঞ্চিত। এটা শিক্ষার ক্ষেত্রে বলুন, এটা স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, এটা ভাষার ক্ষেত্রে বলুন, এটা সংস্কৃতির ক্ষেত্রে বলুন, এটা কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, এটা কাজের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে বঞ্চিত। এটা সমানভাবে আমাদের দেশের নাগরিক সমান তার সুফল পায়নি, সুযোগ পায়নি। এর ফলেই আমাদের দেশের যে ছোট ছোট জাতিগোষ্ঠী, শুধু অনেক ধর্মাবলম্বী, তার যে বিকাশ, এই বিকাশটা অসমান। এই অসমানের কারণে আমরা বলছি যে অভিন্ন দেওয়ানি বিধি সমস্ত অংশের মানুষের জন্য এক আইন হলে হবে না। এটা কি হবে? এটা ওইসব জাতিগোষ্ঠী বা ওইসব সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর একটা আইন চাপিয়ে দেওয়ার কথা হবে। আমাদের দেশের সংবিধানে আছে অ্যাট্রোসিটিস অ্যাক্ট, তপশিলি জাতি আদিবাসীদের জন্য, তারা যাতে বিচার তারা অনায়াসে পেতে পারে, এর জন্য একটা সুযোগ আছে। এটা ক্ষুণ্ণ হবে। ষষ্ঠ তপশিল, পঞ্চম তপশিল, 7 শিডিউল যেটা আছে, এটা যে পেশা আইন যেটা আছে, এটা ক্ষুণ্ণ হবে। তাহলে এটা যদি ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে কিভাবে হবে? আমরা চাইছি 125th অ্যামেন্ডমেন্ট বিল সংশোধন করে এই আদিবাসী জনগোষ্ঠীর অংশের মানুষের তার জমি রক্ষা,
তার স্বায়ত্ত শাসনের, তার আরো বেশি সাংবিধানিক ক্ষমতা প্রদান করা, তার অর্থনৈতিক বিকাশের জন্য সাহায্য করা, তার ভাষার বিকাশের জন্য সাহায্য করা। তাহলে এই কথাটা আমরা মানুষের কাছে এই জন্য আমরা দাবি করছি। এখন ভাষা, আমরা বলছি যে ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা। তাহলে এক বিধি যদি হয়, এই সংবিধানের 8ম তফসিলে ভাষার বিকাশই তো এখন হয়নি। ককবরকের ভাষা এখন ত্রিপুরা রাজ্যে কয়েকজন রোমান হরফে হবে না বাংলা হরফে হবে, এর জন্য বিতর্ক হচ্ছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা চাই নিজস্ব হরফ, আমরা চাই আমাদের নিজস্ব হরফ থাকুক। তাহলে নিজস্ব হরফ যদি তৈরি করতে গেলে এটাকে রিসোর্স তৈরি করতে হবে, এটাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করলে এটা ভাষার বিকাশের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। সংবিধান যদি সংবিধানে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় এই ভাষাটা, তাহলে এই ভাষার বিকাশের জন্য দেশের সরকার অর্থ বরাদ্দ করতে বাধ্য হবে। তাহলে তার একটা নিজস্ব ভাষা থাকুক, হোক, কেন রোমান কেন বাংলা, আমরা চাই তার নিজস্ব হরফ হোক। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের ভাষার সংবিধানে আমাদের ককবরক ভাষাটা 8ম তফসিলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত, এই দাবি তো আমরা করছি, লড়াই আন্দোলন করছি, এটা মূল দাবি। এই মূল দাবি থেকে বিচ্ছিন্ন হয়ে এই ডালপালাতে আন্দোলন করলে তো হবে না। আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বাংলা হরফের সঙ্গে রাজ আমল থেকেই বাংলা হরফের সঙ্গে থাকার সময় প্রচলিত হওয়ার কারণে এখন পর্যন্ত অনেক লোক আছে গ্রামে গঞ্জে যারা ইংরেজি অক্ষর এখনো বলতে পারে, তাদের জন্য বাংলা হরফ। এবং এখন বামফ্রন্ট সরকারের আমলে যখন ইউনিভার্সিটি হয়েছে, স্কুল হয়েছে, গ্রামে গ্রামে রাস্তা হয়েছে, অঙ্গনারী সেন্টার হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, অনেক উন্নত হয়েছে, ছাত্রছাত্রীরা শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা তারা বাংলা পড়তে অসুবিধা হয়, এটা ন্যাচারাল। কিন্তু তাদের জন্য ইংলিশ হরফে রোমান হরফে লিখুক, আপত্তি তো নেই। তাহলে বাংলা হরফও লিখুক, রোমান হরফেও লিখুক, দুটো হরফে যার যে পছন্দ লিখুক, যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজস্ব হরফ আমরা তৈরি করতে পারবো। কিন্তু নিজস্ব হরফের তৈরি করার জন্য ককবরক ভাষাকে সংবিধান 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার যে আন্দোলন, এই আন্দোলনকে বাদ দিয়ে শুধু রোমান হবে না বাংলা হবে, এটা আন্দোলনটা মূল আন্দোলন না। এই আন্দোলনকে মূল আন্দোলন থেকে বিচ্যুতি করবার জন্য, মূল আন্দোলনের সুদ থেকে তাদেরকে মুড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই ছোটখাটো আন্দোলন চলছে। আমাদের কথা হচ্ছে আমরা ককবরক ভাষীকে আমরা ভালোবাসি, যে কোনো ভাষাকে আমরা ভালোবাসি, সম্মান আমরা করি। আমাদের ভাষা যেহেতু ককবরক, আমরা এই ককবরক ভাষার তার নিজস্ব লিপি চাই। এই নিজস্ব লিপি করতে গেলে কি লাগবে? সংবিধানের 8ম তফসিলে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আমার ভাষাকে। দেশের সংবিধানে করুক। আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রথম বামফ্রন্ট সরকারই ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। তাহলে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের রাজ্যের বিভিন্ন সংস্থার মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, বিধানসভা, যে কোনো জায়গায় ককবরক ভাষাতে ভাষণ, ককবরক ভাষাতে দরখাস্ত আপনি যে লিপিতেই লেখেন এটা অ্যাকসেপ্টেবল। এটা যেহেতু এই সরকারের বা ককবরকটা সরকারি ভাষা, কিন্তু দেশের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল